জি ভাই, আমরা লাইভ চলে গেছি। অভিজ্ঞতা শুরু করতে পারেন, আমি শেয়ার দিতেছি। কেমন আছো সবাই যারা আমাদেরকে এএসজি গ্রুপে এবং অন্যান্য গ্রুপে লাইভে দেখতেছো? আজকে আমাদের খুবই খুশির একটা দিন। এটা হয়তো আমাদের মুখের যেই ভাষা, ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছো। আমাদের যেই বিগত 6-7 মাস যাবত আমরা যখন এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাসগুলো নিই, তোমরা জানো। তো আজকে সেই খুশির দিন। একই সাথে আমাদের স্টুডেন্ট যারা চান্স পাইছে বুয়েটে এবং আমরা যারা তাদেরকে পড়াইছি, তো আমাদের জন্য আজকে আসলেই খুবই খুশির একটা দিন। তো বুয়েট 23 ব্যাচের সিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে যারা বুয়েটে চান্স পাইছো, তোমাদের এই চান্স পাওয়ার গল্প শোনার জন্যই আজকে আমরা সবাই উপস্থিত হয়ে গেছি। তোমাদের সাথে আজকে সারা রাত শুনবো তোমাদের এই সফলতার গল্প। এবং বিশেষ করে এই যে আমাদের এই সফলতার গল্প আমরা প্রতি বছর আয়োজন করি লাইভে, সেটার সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে জুনিয়র ব্যাচ যারা আছে 24 এবং 25 এখন এইচএসসি ব্যাচে যারা আছে, ওরা যেন অনুপ্রাণিত হয়। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে, সবার চান্স পাওয়ার গল্প যেরকম ভিন্ন, সবার ব্যাকগ্রাউন্ড ভিন্ন, এবং এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে। তো কার কোন স্ট্র্যাটেজিতে যে ভালো হবে সেটা কিন্তু আসলে আগে থেকে যে হ্যাঁ অভি ভাইয়া এভাবে পড়ে চান্স পাইছে, তো আমিও হয়তো এভাবেই চান্স পেয়ে যাবো, জিনিসটা এরকম না। এক একজনের ক্ষেত্রে এক এক স্ট্র্যাটেজি কাজ করবে। তো এই জন্যই আমরা আজকে সবার কথা শুনবো, যাতে জুনিয়র যারা এই লাইভটা দেখতেছো তুমি রিলেট করতে পারো যে কার ঘটনাটা তোমার সাথে মিলে যায়, বা তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমার ভালো হয়, সেটা তুমি তোমার মতো চুজ করতে পারো। কাজে আজকে আমরা বেশিক্ষণ সময় নিব না, বেশি ইন্ট্রো দিব না। তার আগে বুয়েটে যারা চান্স পাইছো, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্রাইভেট গ্রুপে এই লাইভের জুম লিংকটা দেওয়া হয়েছে। তোমরা যারা আজকে বুয়েটে চান্স পাইছো, তোমরা যারা আমাদের সাথে তোমাদের সফলতার গল্প শেয়ার করতে চাও, ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্রাইভেট গ্রুপে গেলেই তুমি জুম লিংকটা পেয়ে যাবা। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রায় 80 জনের মতো জয়েন হয়ে গেছে। তো আমরা সবাই তোমাদের কথা শুনবো। সবাই ছোট করে, বেশি সময় না নিয়ে, যতটুকু পারা যায় অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। আর তোমাদের অনেকে আমি দেখতে পারতেছি যে অনেকে জিজ্ঞেস করতেছিলা যে অপার ভাইয়া কোথায়, অপার ভাইয়া জয়েন হবে কিনা। তো তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের অপার ভাইয়া ওমরা করতে এখন সৌদি আরবে আছে। তো ও এখন মক্কাতে আছে। তো ওর সাথে আমাদের একটু সন্ধ্যাবেলায় কথা হয়েছিল। তো এখন ওর সাথে মানে মেসেঞ্জারে ও অ্যাক্টিভ নাই। তো আমি মেসেজ দিয়ে রাখছি, ও যদি সময় ম্যানেজ করতে পারে বা যদি ও ফ্রি থাকে, ও ফ্রি হওয়া মাত্রই জয়েন হয়ে যাবে, এতটুকু আমি শিওরলি বলতে পারি। কারণ 22-23 ব্যাচের যারা চান্স পাইছো, তোমরা যতটা না খুশি আমরা যারা তোমাদেরকে পড়াইছি, এই শিক্ষক হিসেবে স্টুডেন্ট চান্স পাওয়ানোর যে একটা ফিলিংস, এটা আসলে কোনোভাবেই তোমাদের যেতে কম না, বরঞ্চ বেশি। আমি নিজে যখন বুয়েটে চান্স পাইছিলাম, তখনও মনে হয় না যে এত বেশি খুশি লাগছিল আমার কখনো। তো অপার হয়তো জয়েন করে ফেলবে। তো আমরা চলে যাব তোমাদের কাছে। আর আরেকটা কথা আমি বলে নিব, আজকে বুয়েটের রেজাল্ট দিছে, হয়তো 1400 পর্যন্ত যাদের পজিশন আসছে, মোটামুটি আশা করা যায় যে 1400 পর্যন্ত সাবজেক্ট আসবে। এর পরবর্তীতে যাদের পজিশন আসছে, তোমাদের চান্স হবে না, এটাই স্বাভাবিক। এখন এইখানে বুয়েটে যাদের 6000 পর্যন্ত, মানে তোমরা প্রিলিতে টিকছো, আমি আশা করি এর মধ্যে 90% স্টুডেন্টের হয়তো ইতিমধ্যেই সিকে রুয়েটে চান্স হয়ে গেছে, বা বুটেক্স বা এমআইএসটি তে ভালো ভালো পজিশনে চলে আসছে। বুয়েট প্রিলিতে যারা টিকে তাদের ম্যাক্সিমামই সিকে রুয়েট বা এমআইএসটি বা আইইউটিতে হয়ে যায়। তো সামনে যেহেতু আইইউটি পরীক্ষা আছে, যাদের বুয়েটে মন মতো পজিশন আসে নাই বা সিকে রুয়েটে হয়তো পিছনের দিকে পজিশন আসছে, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে আর 2 দিন পরে আইইউটি ভর্তি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং শেষ ভর্তি পরীক্ষা। আইইউটি ভর্তি পরীক্ষার আগে 2 দিন জাস্ট ভালো মতো রিভিশন দিয়ে যাও। আশা করি ভালো একটা পজিশন তোমাদের চলে আসবে। তো সবার জন্য শুভকামনা রেখে আমরা আজকে লাইভ সেশনটা শুরু করতেছি। বাকি দাদা কেউ যদি কিছু বলেন, নয়তো আমরা স্টুডেন্টদের কাছেই চলে যাব। আচ্ছা, একটা স্টুডেন্ট বুয়েটে চান্স পাওয়ার এটা আসলে বিশাল একটা ব্যাপার। বুয়েটের বুয়েটিয়ান বা বুয়েটের লোগোটা যদি লাগানো, এটা আসলে মানে যারা চান্স পায় ওরাই বুঝে এটা যে কি পরিমাণ টাফ একটা বিষয়। কারণ আমি যতটুকু দেখছি বুয়েটে পড়ার সময়, বুয়েটে যারা চান্স পায় ওরা হচ্ছে প্রত্যেকে কোনো না কোনো জেলা বলো বা থানা বলো, সবাই কোনো না কোনো জায়গার হচ্ছে হিরো ছিল। মানে ওদের মানে তোমার আগে থেকে না একটা বেস ভালো থাকে। আর ও স্বপ্নটা সবচেয়ে বড় কথা হচ্ছে, ও কি রেজাল্ট করতে যাচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, ও যে এরকম একটা টার্গেট মাথার মধ্যে ছিল ভালো করার। তো এটা আসলে আমরা দেখছি ম্যাক্সিমাম সময় ধরো 400 হয়েছে, 500 হয়েছে, ম্যাথ অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াডের একদম চ্যাম্পিয়ন যারা আছে, এরা এই পজিশন 700 800 সিলেট বোর্ডে ফার্স্ট। তো এটা আসলে হচ্ছে বুয়েটের চান্স পাওয়াটা এটা বিশাল একটা ব্যাপার। তো আজকে জুনিয়র যারা আছো মূলত 24 এবং 25 ব্যাচের, তোমরা শুনবা হচ্ছে আজকের রাতটা তোমাদের 23 ব্যাচের বুয়েটে চান্স প্রাপ্ত প্রাপ্ত যারা আছে ভাইয়াদের, ওদের গল্পগুলা শুনবা, ওরা আসলে কেমন ছিল ওদের পুরো জার্নিটা। আবার
আর কিছু বলার নেই অপূর্ব আর রাকিবের কাছে। অপূর্ব, রাকিব, রিমন, ইবন কিছু। অপূর্বর কথা শোনা যাচ্ছে না বলে। পুরো দাদা শোনা দাদা যাচ্ছে মিউট। না। আহ, আমি আনমিউট করার Mute একটা প্রম্পট পাঠিয়েছি, উপর দাদা একটু অ্যাকসেপ্ট করতে হবে। তো আহ, আজকের দিনটা আসলে মানে আমাদের বলার কথা খুবই কম। আজকে আসলে তোমরাই বলবা, তো তোমাদের গল্পগুলাই শুনবো আর তোমাদের জার্নি থেকে 24 ব্যাচের যে বাচ্চা কাচ্চারা আছে ওরা শুনবে আর কি, যে কিভাবে জার্নিটা ছিল, কিভাবে পড়াশোনা করলে বুয়েটে চান্স পাওয়া যায়। And বুয়েটে চান্স পাওয়াটা আসলে অনেক দিক থেকে মানে মানে অনেক গুরুত্বপূর্ণ। মানে সবচেয়ে যেটা সেটা হচ্ছে তোমার যেই সহপাঠীরা থাকবে তোমরা দেখবা ওরা সবাই অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি হার্ড ওয়ার্কিং। তো ওদেরকে দেখে মানে প্রতিনিয়তই তুমি ইন্সপায়ার হবা। তো এই ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, যেটা তুমি মানে বুয়েটে গেলে পাবা আর কি। তো দাদা, অপূর্ব দাদা। হ্যাঁ, তোমাদের যারা আজকে চান্স পাইছো তো সবার জন্য শুভকামনা। তোমরা বুয়েটে চান্স পাইছো, একটা স্বপ্ন ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছো, আজকে তার কাঙ্ক্ষিত ফলটা তোমরা হাতে হাতে পাইলা। আর যারা কষ্ট করে পড়াশোনা করছো বাট কাঙ্ক্ষিত ফল পাও নাই, আজকে হয়তো একটু মন খারাপ লাগবে, 2 দিন মন খারাপ লাগবে, কিন্তু 3 দিনের দিন আর মন খারাপ লাগবে না। তখন তুমি যাদের আজকে ধরো যে বুয়েটে হয় নাই, বুয়েটে আশা ছিল বুয়েটে হয় নাই, সিকিউরিটির রেজাল্ট আগে দিয়ে দিছে, মিস্টের রেজাল্ট আগে দিয়ে দিছে, ইভেন বুটেক্সের রেজাল্ট আগে দিয়ে দিছে, তোমাদের কারো না কারো হয়তো তিনটার কোনো না কোনো একটা জায়গায় চান্স কিন্তু হয়ে গেছে আসলে। তো তোমরা সেই জায়গায় যদি ভালো করে পড়াশোনা করো, যে সাবজেক্টই হোক, ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট কিন্তু খারাপ না, তোমরা যে সাবজেক্টই হোক ভালো করে পড়াশোনা করে যদি একটা ভালো রেজাল্ট নিয়ে বের হইতে পারো, তুমি 4 বছর পর আমার কথা স্মরণ করে দেখো যে আসলে তোমার এই এই আজকের দিনের যে কষ্ট বা দুঃখ, এইটা আসলে তোমার একটু মনে করে তোমার জাস্ট হাসি লাগবে, এই ছাড়া আর কিছুই না। তো এই কারণে আপসেট হয়েও না, খুব বেশি ভাইঙা পড়ো না, তোমরা শক্ত হয়ে থাকো। আর যারা চান্স পাইছো তাদের তো শুভকামনা, তারা তো বুয়েটে চান্স পেয়ে গেলা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বুয়েট তোমাকে এমন একটা আম, পরিবেশ দিবে, যে পরিবেশে তুমি মনে করো যে অনেক অভিযোজিত হয়ে নিজেকে অনেক ডেভেলপ করতে পারবা, বা ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমাকে এরকম একটা পরিবেশ দিবে। তো এই পরিবেশে তুমি আশেপাশে যাদের দেখবা তারা প্রচন্ড হার্ড ওয়ার্কিং এবং প্রচন্ড কম্পিটিটিভ এক্সামের মধ্যে বা কম্পিটিটিভ পরিবেশের মধ্যে টিকে কিন্তু বের হয়ে আসছে, সেইগুলাকে কিন্তু বাছাই করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে পড়ানো হয়, সহজ কথা। তো এদের মধ্যে তুমি যখন নিজে পড়াশোনা করবা, দেখবা নিজের স্কিল, তুমি ইন্টার ইন্টার পর্যন্ত এই এই পর্যন্ত তোমার স্কিল যতটুকু ছিল, এরপরে তুমি দেখবা তোমার স্কিল আরো অনেক ডেভেলপ হয়ে আসতেছে। তো এই জিনিসগুলা তুমি শিখবা, প্রতিনিয়তই শিখবা। শুধু ক্লাসরুমেই যে আমরা শিখি তা না, ক্লাসরুমের বাইরে এই যে পাবলিক ইউনিভার্সিটির যে পরিবেশটা তোমাকে দেয়, সেই পরিবেশে তুমি অনেক কিছু শিখবা। তো এই জিনিসগুলা শিখে যাইতে হবে। শেখার মাধ্যমেই মানুষ অনেক ইনরিচড হয়, মানুষের জ্ঞান বৃদ্ধি হয়, মানুষ অনেক ইনরিচড হয়, মানুষ ম্যাচিউর হয়। তো এটাই। আর তোমাদের আজকে গল্প শুনবো, তোমরা কিভাবে পড়াশোনা করছো, তোমরা একটু জুনিয়রদের মেন্টরিং করবা, এখানে তোমরা একটু ওদেরকে সাজেশন দিবা যে ওরা কিভাবে পড়াশোনা করতে পারে বা তোমরা কিভাবে পড়াশোনা করছো। অনেকে হয়তো ইন্টার লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব বেশি সিরিয়াস ছিল না, কিন্তু আম, ধরো যে সেকেন্ড ইয়ারের শেষের দিকে এসে বা মাঝের দিকে এসে তুমি প্রচন্ড রকম সিরিয়াস হয়ে গেছো, তুমি কিভাবে কামব্যাক করছো সেই ব্যাপারগুলো একটু জুনিয়রদের বলবা। এটা শোনার জন্য আজকে আমাদের এই লাইভটা। তো আমরা সরাসরি চলে যাই, এখন স্টুডেন্টদের কাছেই চলে যাই। জি দাদা, সরাসরি আমরা আজকে এখন স্টুডেন্টদের সাথে চলে যাই। মানে আজকে হ্যাঁ, চান্স পাওয়ার পরে যে ফিলিংসটা, এটা একটু ডিফারেন্ট। সো এটা ওদের কাছ থেকে শুনি, সো এই জিনিসটা হ্যাঁ, জুনিয়রদের হেল্প তো যারা আছো জুমে, তোমরা হচ্ছে পার্টিসিপেট অপশন থেকে হ্যান্ড রেজটা করবে, ঠিক আছে? সবাই জানো, আশা করি অলরেডি হ্যান্ড রেজ করে ফেলছে সবাই। সো হ্যান্ড রেজ করার ফলে আমি র্যান্ডমলি কয়েকজনকে ডাকবো, আনমিউট করে পারমিশন দেওয়া হবে, তোমাদের সামনে একটা প্রম্পট যাবে আনমিউট করে, সেটা আহ, দিয়ে আনমিউট করতে পারবে। যারা ভিডিও অন করতে চাও তোমাদেরকেও পারমিশন দেওয়া হবে, তোমরা জাস্ট জানাবে যে ভিডিও অন করতে চাও। সো আমি একটু বলে নেই, সবাই কথা বলার শুরুতে জাস্ট পরিচয়টা দিয়ে নিও, যে তোমার নাম কি, কলেজ কি, আর বুয়েটে পজিশন কত আসছে বা কোন ডিপার্টমেন্ট আসছে। এই 3টা ইনফরমেশন দিয়ে তারপর তুমি তোমার কথা শুরু করো। ঠিক আছে সায়েম? জি। সো ভিডিও অন করাটা প্রেফার্ড। হ্যাঁ, হ্যাঁ, তোমরা তুমি যদি বলবা। চাও তাহলে ভিডিও অন করে নিতে পারো। হ্যাঁ, তো তোমরা বলবা যে ভিডিও অন করে যায়, আমরা পারমিশন দিয়ে দিব। সো র্যান্ডমলি ফার্স্টে যে বলবে সে হচ্ছে আব্দুল আল মামুন। তোমাকে আনমিউট করে পারমিশন দেওয়া হয়েছে, তুমি বলতে পারো এখন। সালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম মামুন, শুনতে পাচ্ছি, বলো। অভি দাদা,
রাকিবুল হাসান ভাইয়া সবাইকে, মানে আমি কখনো চিন্তা করিনি আপনাদের সাথে তো কাছ থেকে কথা বলবো। ফিলিংটা আলাদা, আমি আসলে ভাবিও নাই যে এই লাইভেও প্রথমে আমাকে বলতে দেওয়া হবে। আচ্ছা, আমি বেশি সময় নিব না, বলা শুরু করি। অভিদাদার মনে আছে কিনা জানি না, আমি আপনি যখন চট্টগ্রাম আসছিলেন আমাদের সিআরপি ফিল্ডে দেখা করছিলেন, আমি আপনার পাশে দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য। অনেক মারামারি হতেছিল, ধাক্কা ধাক্কি হতেছিল। আমি আপনার পাশে গিয়ে আপনাকে জিজ্ঞেস করলাম যে দাদা কেমন লাগতেছে চট্টগ্রাম। তখন আপনি খুব সুন্দর একটা আনসার দিয়েছেন, আমার এখনো মানে মনে বললে হাসি আসে। আপনি বলছিলেন যে খুব গরম লাগতেছে। ওই মোমেন্টটা আমার কাছে অনেক স্মরণীয়, আপনাদের সাথে একদম ফেস টু ফেস ইন্টারাকশনের। বাকি কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, অপার ভাইয়ের সাথে ছবি তোলার এরকম সৌভাগ্য হয়নি। শুরু করি আমার ইন্টার লাইফ দিয়ে। ইন্টার তোমার ফার্স্ট পজিশন ইয়ারে, পজিশন কত আসছে মামুন? জি দাদা, আমার পজিশন আসছে 695, ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। চট্টগ্রাম কলেজ থেকে হচ্ছে এইচএসসি দিছিলাম। শুরু করে আমার ইন্টার লাইফ দিয়ে। প্রথমে ছোটবেলা থেকে অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলাম এলাকার, তো মনে হচ্ছিল যে ভালোই করব সব জায়গায়। 9-10-এ উঠে প্রথম বুয়েটের নাম শুনছি, মনে হয়েছিল যে আহা আমি তো ভালো স্টুডেন্ট, বুয়েট ক্র্যাক করেই ফেলবো, প্যারা নাই। এরপর যখন ইন্টারে উঠি, আসলে ফার্স্ট ইয়ারে আমি পড়ালেখা নিয়ে এতটাই বেশি অজ্ঞ ছিলাম যে আমি জানতামও না কি পড়তে হবে না পড়তে হবে। পুরা ফার্স্ট ইয়ারে হয়তো আমার 5% সিলেবাস শেষ হয়েছিল। আমি কোন রকমে ইয়ার চেঞ্জিং এক্সামটা হচ্ছে পাশ করছি। পাশ করে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে অপার ভাইয়ার বিগিনার টু মাস্টারের কথা শুনলাম যে এখানে নাকি বেশ ভালো পড়ায়। তা আমাদের সময় অপার ভাইয়া হচ্ছে ভেক্টর গতিবিদ্যা আর তাপগতিবিদ্যা হচ্ছে ফ্রি করে দিয়েছিল আমাদের জন্য। তো ওই ক্লাসগুলো করলাম, আমার কাছে মনে হলো অনেক কিছু পড়ে গেছে, কারণ পড়েও ভালো লাগতেছে। এরপরে ফেসবুক এএসডি গ্রুপে জয়েন হলাম, অভিদাদা সম্পর্কে জানতে পারলাম। অভিদাদার সবগুলো কোর্স কিনে ফেলছি আমি একসাথে কিনে। মানে আমার সেকেন্ড ইয়ারে উঠে বুঝতে পারলাম যে আসলে পড়ালেখা অনেক কিছু বাকি, অনেক কিছুই পড়তে হবে। তাছাড়া আমরা আমাদের সেকেন্ড ইয়ারে সব মিলে এক্সাম গুলা, কলেজের এক্সাম গুলা বাদ দিলে হয়তো সময় পাইছি সর্বোচ্চ 3 থেকে 4 মাস। তো 3 থেকে 4 মাসে আসলে আমার জন্য সিলেবাসটা শেষ করা অনেক বেশি টাফ হয়ে গেছিল। আমি সিলেবাস শেষ করতে পারিনি, এখনো পারি নাই। তারপর এখন আর আর আমার সিলেবাস ম্যাথ শেষ করা লাগবে না, সিলেবাস শেষ করার কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, বলো। তারপর ম্যাথ, অভিদাদার আশীর্বাদ, আপনার আশীর্বাদে দাদা ম্যাথ সবসময় আমার স্ট্রং জোন ছিল। রাকিবুল হাসান ভাইয়ের কথা আমি স্পেশালি মেনশন করবো যে ভাইয়া আপনি আমাকে এমসিকিউ এক্সামে বাঁচাইছেন, আপনার ক্যালকুলেটর হ্যাকস, তারপরে এমসিকিউ যে ক্লাসগুলো ছিল ইউটিউবে। রাকিবুল ভাইয়ার যখন হচ্ছে যে সম্ভবত 15-20 হাজার সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে আমি ওনাকে ফলো করি। কলেজে খুব একটা যাইতাম না, সরকারি কলেজ ছিল, অ্যাটেন্ডেন্স নিয়েও প্যারা দিত না। তো কলেজে মেবি সর্বোচ্চ আমি গেছি 20 থেকে 25 দিন, এর বেশি কলেজে যাওয়া হয়নি, এক্সাম গুলো দিছি এই। কিন্তু যখনই যেতাম মানে খুব এতিমের মতো ফিল করতাম কলেজে, যে মনে হতো যে সবাই এত পড়ালেখার কথা বলতেছে এখানে। এমন একটা পর্যায়ে ছিল প্রি টেস্ট পরীক্ষার আগে যে কেউ একজন কোন একটা চ্যাপ্টারের কথা বলতেছে বা কোনো পড়ার কথা বলতেছে, কিন্তু আমি বুঝতেছিও না যে সে আসলে কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। মানে আমার পড়ালেখার অবস্থা এতটা বাজে ছিল। এরপর প্রি টেস্টের আগে আর প্রি টেস্টের পরে অনেক হার্ড ওয়ার্ক করছি। আমি ডিনাই করবো না, অনেক পড়ছি আমি। 12-13 ঘন্টা পর্যন্ত পড়ছি, ক্লাস করছি, নোট করছি। অভিদাদার প্রত্যেকটা চ্যাপ্টারের নোট আমার এখনো একটা একটা খাতা রয়ে গেছে। অভিদাদা এইচডব্লিউ দিত খাতা, এই বই থেকে দাগায় দাগায় ওগুলো আমি করতাম। হিমেল ভাইয়ের কথা বলবো, আমি কেমিস্ট্রি হিমেল ভাইয়ের কাছেই পড়ছি। আর ফিজিক্স তো বিগিনার টু মাস্টার থেকেই পড়ছি। এরপরে এইচএসসি দিলাম। এইচএসসি তে প্রথম কনসার্ন ছিল এটা যে বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো কাটমার্ক আসবে কিনা পিসিএম এ। কেননা আমাদের আগের ব্যাচ 22 ব্যাচে অনেক হাই একটা মার্ক ছিল, 557 মতো ছিল।
তা আমি ওই টার্গেটেই পড়ছি, ওই টার্গেটেই পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ ভালো মার্ক আসছে। অ্যাডমিশনে এসেও আবার গা ছাড়া হয়ে গেছি কিছুটা, মানে পড়ালেখার ওরকম গতি ছিল না, শুরুতে গতি ছিল, এরপরে কেন জানি হারাই গেছে। এরপর আবার লাস্টের দিকে ট্র্যাকে ব্যাক করলাম, এসএস এর লাস্টের দিকের এক্সাম গুলো দিলাম, অফলাইনে এক্সাম দিলাম উদ্ভাসে, সব জায়গায় র্যাঙ্ক দেখে লাস্ট 2 মাসে মনে হতে লাগলো যে হবে হয়তো আমাকে দ্বারা কিছু। এর মাঝখানে আবার মনে হয় না যে আমি কখনো বুয়েটেও টিকবো। আমার অলওয়েজ চিন্তা ছিল এমন যে আমার সিকিউরিটি হয়তো কোনো একটা পজিশন চলে আসবে আর আমি এটা নিয়ে খুশি। এরপরে দিন যত গেছে তখন মনে হচ্ছে বুয়েটা হয়তো হইতে পারে, 1300-1400 র্যাঙ্ক হয়তো আসতে পারে, লাস্টের দিকে কোন একটা সাবজেক্ট পাবো, অপার ভাই ওটাতেই try পড়বো। দেখো তো। হ্যাঁ মামুন, তুমি কন্টিনিউ করো, শুনতেছি আমি। জি। তারপর ফেব্রুয়ারি মাসটাও গেছে কোন রকম, পরীক্ষা দিচ্ছি। ফেব্রুয়ারি মাস থেকে আমি আসলে পড়ালেখা ছেড়ে দিয়েছি, আমার ইভেন রিভিশনও দেওয়া হয় না একবার। পর আমি শুধু পরীক্ষা দিতেছিলাম আর মানে পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষা দিচ্ছি, আমার পড়তে ইচ্ছা করে না। শেষ মোমেন্টে পরীক্ষার কয়েকদিন আগে এসে কেন জানি আর কিছু পড়তে ইচ্ছা করে না। তো এমআইএসটি দিলাম। এমআইএসটি দেওয়ার পর পরীক্ষা দেওয়ার পর খুব মন খারাপ হয়ে গেছে, কারণ এমআইএসটি পরীক্ষার প্রশ্নগুলো তুলনামূলক সহজ হওয়ার কারণে কাট মার্ক তো অনেক বেশি হাই থাকে। সেই জন্য আমি বুঝলাম যে আমার কাট মার্কের ধারে কিনারেও আসবে না। এমআইএসটি পরীক্ষার আগে নিজের থেকে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখছিলাম যে র্যাঙ্ক হয়তো 500-র ভিতর চলে আসবে। পরীক্ষা দেওয়ার পর ভাবলাম যদি 2500 পর্যন্ত র্যাঙ্ক দেয় তাও আসবে না আমার নাম। তো এটার পর 2 দিন মন খারাপ ছিল। পরে ভাবলাম যে আচ্ছা, এমআইএসটি তে কাটমার খাই থাকে, ওটা হয়তো আমার ফিল্ড না, আমি প্রিলির জন্য পড়ি। প্রিলিতে প্রিলি প্রিলির প্রায় প্রিলির আগের প্রায় 3 দিন আমার ঘুম হয় নাই। ইভেন আমার বাড়ি হচ্ছে যে চুয়াডাঙ্গা দর্শনে। তো প্রিলি পরীক্ষা ছিল 24 তারিখ, আমি 23 তারিখ রাতে এখান থেকে রওনা দিয়ে 24 তারিখ সকালে পৌঁছাইছি ঢাকা। আমি 24 তারিখ সকালেই পরীক্ষা দিয়েছি। তো আমার রাতেও ঘুম হয়নি, এই অবস্থায় পরীক্ষা দিলাম। প্রিলিতে দেখলাম হয়ে গেছে। এরপর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে অত বেশি চিন্তা করি নাই, কারণ টার্গেটও নাই। তার 2 দিন পর হচ্ছে আবার সিকিউরিট পরীক্ষা, তো আমি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে পড়লে হয়তো আমার সিকিউরিটে একটা বড় ঝামেলা হয়ে যেতে পারে। সিকিউরিটির জন্য কিছু রিভিশন না দিয়ে চলে গেছি, পরীক্ষা দিলাম। পরীক্ষা দিছি, অনেক ভালোই দিছি। মানে ইন্টারনেটে যখন বাসায় আসলাম, এসে যখন দেখি কমেন্ট টমেন্ট করলাম যে সবাই সহপাঠী সবাই বলতেছে যে তাদের রেজাল্টে হয়তো বিশাল ধস নামবে। সবাই বলতেছিল যে পরীক্ষা খারাপ হয়েছে, কারণ সিকিউরিটি একটু লেন্দি ম্যাথ ছিল। তা আমি ওই হিসেবে ধরে নিয়েছিলাম যে আচ্ছা ভালো র্যাঙ্ক আসবে। সিকিউরিটি আলহামদুলিল্লাহ র্যাঙ্ক আসছে 1178। ওটা তো জানতে পারলাম বুয়েট রিটেনের সকালবেলায়। তার আগের দিন বুটেক্স দিছিলাম। বুটেক্স মোটামুটি ভালো হয়েছিল, আমি এক্সপেক্ট করি না বুটেক্স এর রেজাল্ট আসলে আমার এত ভালো হবে। আমার র্যাঙ্ক আসছে 302। বুয়েট রিটেনের দিন রিটেনের দিনের একটা ছোট ঘটনা বলি। রিটেনে প্রথমত পরীক্ষা দিতে যাওয়ার পর প্রশ্ন পেয়ে বুঝলাম যে প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। বিগত বছরের টাইপ গুলো থেকে অনেক কিছু আসছে, আবার অনেক কিছু আসছে একটু কঠিন। কিন্তু মানে গতবার আমাদের আগের ব্যাচে যেরকম প্রশ্ন ম্যাথ স্পেশালি অনেক বেশি কঠিন করছিল, অত বেশি কঠিন করে নাই, অনেক কিছুই পারার মতো ছিল। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার রিভিশন না দেওয়ার কারণে প্রায় 5-7টা ম্যাথ বা তার সাথে বেশি হবে হয়তো, যেগুলো আমি প্রশ্ন দেখছি, প্রশ্ন চিনি, কিন্তু সলিউশন মাথায় আসতেছে না, রিভিশন দিই না এই কারণে। তো পরীক্ষার হলে আমার এক প্রকার মন খারাপ হয়ে গেছে, কারণ আমি দেখতেছি প্রশ্ন সহজ। এখন এটা তো বুয়েট রিটের পরীক্ষা, এখানে কেউ কেউ কাউকে ছাড় দিবে না, কাট মার্কও হয়তো একটু বেশি হবে আগের বারে চেয়ে। তো ওই চিন্তা করে পরীক্ষা দিতেছিলাম। পরীক্ষার 1.5 ঘন্টার মাথায় আমাদের রুমেরই একজন ইনভিজিলেটর স্যার আমার দিকে আসছে, এসে আমাকে বলে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি তুমি তোমার পাশের জনের খাতার দিকে তাকিয়ে আছো। তখন ও পরীক্ষার 30 মিনিট বাকি। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে ওই সময়টাতে। মানে আমার মনে ছিল আমি পুরো টাইমটা আমি প্রিপেয়ার করছি এই এক্সামের জন্য, এখন এই সময় আমার যদি খাতা এক্সপেল হয়ে যায় শেষ। তা আমি ওনাকে মানে খুব পোলাইটলি বললাম যে স্যার, আপনার যদি মনে হয় যে তাহলে আপনি আমার সিটটা চেঞ্জ করে দিতে পারেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, তুমি আর জায়গায় গিয়ে বসো। তো এখানে বসলাম। বসার পর আসলে খুব লাভ হয়নি, কারণ আমার
মানে মাথায় কাজ করে না। এরপর থেকে পরীক্ষার শেষের আধা ঘন্টা আমার মাথা টোটালি কাজ করে না। মানে এরকম মনে হচ্ছিল যে আমি পড়তে ভুলে গেছি, কিভাবে পড়তে হয় কোশ্চেন এটাও ভুলে গেছি। এরপর কিছু লিখতে মামুন, পারি আমি নাই, প্রশ্ন পড়তে পারি নাই। বলবো তোমাকে যে আমি তোমার জন্য একটা কোয়েশ্চেন রাখবো, যেটা জুনিয়ররা কমেন্ট করতেছে যে তোমার যেহেতু একাডেমিকে একটু ভালোই ল্যাকিং ছিল, এটা এডমিশন টাইমে কিভাবে কভার করছো? বুয়েটে একটা ভালো পজিশন, সিকে রুয়েটে ভালো পজিশন, সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছো, তো একাডেমিকের গ্যাপটা তুমি এডমিশনে কিভাবে ফিল আপ করছো, এটা যদি জুনিয়রদের উদ্দেশ্যে একটু বলো। ভাইয়া একাডেমিকের গ্যাপ ছিল বলতে কেমিস্ট্রিতে একটু বেশি গ্যাপ ছিল। কারণ কেমিস্ট্রিতে আমি বেশি সময় দিতে পারি না, আমি আমার অত্যধিক সময় দিয়ে দিছি ম্যাথে। আমার লাস্টে 3-4 মাসের সময় আমার শুধু ম্যাথ করতেই ভালো লাগতো। তো আমি ইভেন কেতাবুদ্দিন স্যারের বই অলমোস্ট পুরাটাই শেষ করছিলাম। তো 3-4 মাসে যদি শুধু ম্যাথ করি তাহলে বাকিগুলো তো সময় অত বেশি পাওয়া যায় না। অ্যাডমিশনে এসে এসএসসি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আসলে অনেক হেল্পফুল ছিল আমার জন্য। কারণ এখানে সে শুধু এমন ছিল না যে আমাকে বেসিক কয়েকটা করে দিবে বাকিটা আমার উপর ছেড়ে দিবে, এমন ছিল না। তা আমি বেসিক টু অ্যাডভান্সড অনেক সবগুলাই ম্যাথে দেখছি বলতে গেলে। আমি লাইভ ক্লাস কখনো করি নাই, অবশ্য ক্লাসও করি নাই, আমি লেকচার শিট দেখেই পড়তাম। কারণ আমার মানে আপনাদের ক্লাস দেখতে দেখতে ওইরকম অভ্যাস হয়ে গেছিল, যেহেতু একাডেমিক থেকেই পড়ি। তো আমার ওইরকম অভ্যাস হয়ে গেছিল যে আমি দেখে আপনাদের লিখা দেখেই বুঝে যাবো যে মাঝখানে 2-3 লাইন যেগুলো স্কিপ করা হয়েছে ওইখানে কি করা হয়েছে। তো লেকচার শিট দেখে যখন পড়তাম অনেক ফাস্ট পড়ে ফেলতে পারতাম। ওইরকম অনেকগুলা চ্যাপ্টারের গ্যাপ কভার হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যেটা জুনিয়রদের মধ্যে ইভেন আমার মধ্যে অনেকটা সংশয় ছিল একটা সময় যে ভাই অর্গানিক ছাড়া বুয়েটের চান্স হবে নাকি, বা ইন্টিগ্রেশন ছাড়া বুয়েটের চান্স হবে নাকি। আমি সাক্ষী, আমি অর্গানিক পড়ি নাই, আমি ইন্টিগ্রেশনে তেমন ভালো পারি না, কিন্তু আমি পার করে আসছি, এই আর কি। ইন্টিগ্রেশন আচ্ছা, ভালো এটা কি পারো না আবার পার করে আসছো, ঝামেলা হবে কিন্তু। যাও ফার্স্ট সেমিস্টারেই ইন্টিগ্রেশন করবে। আচ্ছা, এটা না আমি ভাইয়া বলে সমস্যা রাখি, নাই, এখন ফিল আপ করে নিব। এরকম কেউ যদি থেকে থাকো যে ইন্টিগ্রেশন পড়ো নাই একাডেমিকে ভালো মতো বা এডমিশনে স্কিপ করছো, তোমরা আগামী 2 মাস আর কিছু করো না করো, অন্তত ইন্টিগ্রেশনটা শেষ করো। তোমরা বুয়েটে যেই ডিপার্টমেন্টেই ভর্তি হও না কেন, যেই ডিপার্টমেন্টেই পড়ো, ফার্স্ট ইয়ারের 1-1-এই তোমাদের ইন্টিগ্রেশন বা 1-2-তে ইন্টিগ্রেশনের কোর্স থাকবে 4 ক্রেডিটের। যদি মেকানিক্যালে ভর্তি হও বা অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতে 3 ক্রেডিটের, কাজেই ইন্টিগ্রেশন স্কিপ করে থাকলে ক্লাস শুরুর আগে একাডেমিকটা বা ওইটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে মামুন, আমি আর বেশি সময় তোমাকে দিতে পারতেছি না, অলরেডি তুমি অনেক বেশি সময় নিয়ে নিছো, তোমার অন্য ফ্রেন্ডরা যারা আছে ওরা ওয়েট করতেছে। অনেক শুভকামনা থাকলো মামুন, তুমি অনেক ভালো একটা পজিশন পাইছো বুয়েটে, তোমার অপার ভাইয়ের সাবজেক্ট পেয়ে গেছো। তো অনেক শুভকামনা থাকলো, অনেক বড় ইঞ্জিনিয়ার হও, অনেক বড় মানুষ হও, আমরা পরবর্তী জনের কাছে চলে যেতে পারি। সাইম। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে মামুন, ভালো থাকো। ওকে, এরপরে আমরা যাচ্ছি রায়ান খলিল। তোমার কাছে পারমিশন দেওয়া হয়েছে আনমিউট করার। হ্যাঁ, এখন পারবে। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছে। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বেশি সময় নিব না। তো আমি যদি আমার ব্যাক স্টোরিটা একটু বলে রাখি, আমার কাহিনীটা হয়তো সবার থেকে একটু ভিন্ন হবে। আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই দেশের বাইরে। আমি 2003 সালে সৌদি আরবের যে মক্কা নগরীতে জন্মগ্রহণ করি এবং ওখানেই বড় হই। এবং এসএসসি পরীক্ষা আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দিয়েছি। তো ওই পর্যন্ত আসলে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি বলতে যে একটা জিনিস আছে, এটা আসলে আমার জানা ছিল না। মানে কি এডমিশন বা এইসব প্রসিডিওর আমি আসলে ইয়া করি নাই। তো প্রথম আমার এসিএস এর সাথে যদি জার্নির কথাটা বলি, শুরু হয় সারওয়ার হোসেন ইমন ভাইয়ার নটরডেমের একটা কোর্স উনি লঞ্চ করছিলেন। তো ওখান আচ্ছা সরি, আমি আগে আমার মেরিট পজিশনটা বলি। আমি ঢাকা কলেজ থেকে পাশ করছি, আমার মেরিট পজিশন হচ্ছে 163তম, কম্পিউটার সায়েন্স। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো তো সেখান থেকে যেটা বলতেছিলাম যে নটরডেমের কোর্সটা আমি করি। করার পরে নটরডেমের যেদিন পরীক্ষা তার 2 দিন আগে আমার জেদ্দা টু ঢাকা ফ্লাইট কাটি, যে আমি এসে নটরডেম পরীক্ষা দিব। কিন্তু আল্লাহ তো ভাগ্যে রাখে নাই, আমার করোনা পজিটিভ আসে। তো ফ্লাইটের রেগুলেশনস এর কারণে আমি আসলে আসতে পারিনি। তো শেষ পর্যন্ত ঢাকা কলেজে ভর্তি হই। তো ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ারটা আসলে আমার বাংলাদেশে এসে বাংলাদেশের পরিবেশের সাথে মিলে মানে মানিয়ে নিতেই চলে যায়। আহ, আমি খিলগাঁও থাকতাম, খিলগাঁও থেকে নিউ মার্কেট আসা যাওয়া, এবং বাংলাদেশের পরিবেশ যেটা সৌদি আরব থেকে একেবারেই ডিফারেন্ট।
তো ওভাবে আমার ফার্স্ট ইয়ার আসলে তেমন কিছু পড়া হয়নি, আমি কোনো রকম ফার্স্ট ইয়ার পাস করে তো সেকেন্ড ইয়ারে উঠি। সেকেন্ড ইয়ারে ওঠার পরে মেইনলি আমি ওই যে সারওয়ার হোসেন ইমন ভাইয়ার একটা ফিজিক্স এর কোর্স ছিল, এওসি সম্ভবত নাম ছিল। তো ওখানে আমি সারওয়ার হোসেন ফিজিক্স এর, যেটা আসলে অসাধারণ একটা কোর্স, আমি অ্যাডমিশনে সারওয়ার হোসেন ইমন ভাইয়ার অনেকগুলো টেকনিক আমি অ্যাডমিশনে ফলো করছি। তো একাডেমিকে, এবং হিমেল ভাইয়ার আমি কেমিস্ট্রি কোর্সটা করি, হিমেল ভাইয়া যে ইউটিউবে ফ্রি কোর্স ওটা করেছি। এবং সেকেন্ড ইয়ারে উঠে আমি অভিদত্ত তুষার ভাই দাদার যে ম্যাথের সাইকেলটা ওটার সাথে যুক্ত হই। এবং আমি মেইনলি ক্লাস নোটই করি। আমি যদি বলে রাখি, আমার প্রত্যেকটা বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটা আমি ফলো করতে বলবো না কাউকে, এটা হয়তো আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আমার প্রত্যেকটা বইয়ে নতুন, এখনো টাচ করা হয় নাই। বিশেষ করে ম্যাথে অভিদত্ত তুষার দাদা ভালো মাঝে মাঝে বলতো যে তোমরা কেতাব স্যার করার দরকার নাই, যে কোনো একটা বোর্ড বই ফলো করো তাহলেই হবে। কিন্তু আমি তখন মনে মনে ভাবতাম যে দাদা আমার তো কোনো বোর্ড বই ধরাই হয় না, আমি কি করব অ্যাডমিশন সিজনে। তো আমি আসলে ওই ক্লাস নোট গুলাই ফলো করি। তো সেকেন্ড ইয়ারের লাস্টে থেকে সিরিয়াসলি লেখাপড়া শুরু করি, এবং সেখান থেকে এই তো স্পেশাল কিছু না, আমি ইন্টার পরীক্ষা দিই। ইন্টার পরীক্ষা আলহামদুলিল্লাহ এফআরবির সাথে, এখানে এফআরবি আমি যদি বলি আমার জীবন বাঁচাইছে বলতে গেলে ইন্টার লাইফ এফআরবি কোর্সটা। এরপর আমি এফআরবি স্লাইড পড়ে পড়ে ইন্টার পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ সে ভালো রেজাল্ট আসে। তো সেখান থেকে আসলে ইঞ্জিনিয়ারিং ক্লাস করি। নোট প্রত্যেকটা ক্লাস আমি লাইভেই করেছি, নোট করেছি, এবং শুধুমাত্র ক্লাস নোট গুলোই পড়ে গেছিলাম, আর কিছু আমি টাচও করি নাই। ইভেন কি এসিএস এর যে প্র্যাকটিস শিট সেটাও করার টাইম পাই নাই, আমার এত বেশি ল্যাকিংস ছিল একাডেমিকে। তো আর যদি জুনিয়ররা জিজ্ঞেস করে যে আমার সিক্রেট কি, আমি দুইটা সিক্রেটের কথা বলবো। একটা হচ্ছে আমি আসলে কখনো এটা চাপ হিসেবে নেই নাই যে আমাকে বুয়েটে চান্স পাইতে হবে। অপার ভাইয়া একটা ভিডিওতে বলেছিল যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা হচ্ছে কুল, তারা খুবই কুল স্বভাবের থাকবে, তারা কখনোই যদি এরকম হয় যে এইভাবে প্রেশার নিতেছি কি হবে না হবে, তাহলে ইঞ্জিনিয়ারিং কখনো ভালো করতে পারবে না। 2024 সালে এসে আসলে বুয়েট ঠিক আছে যে বুয়েটে পড়লে এটা তোমাকে এগিয়ে দিবে, বাট স্কিলটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো আমি এটাতে বিশ্বাসী ছিলাম। তো ভাবলাম যে দেখি বুয়েটে চান্স পেলে কি হয়। তা আমি এরকম একটা মনোভাব নিয়ে লেখাপড়া করতাম, কখনো চাপ নিতাম না। আমার বাবা মাও আমাকে কখনো চাপ দেয়নি, বলছে তুমি যেটাতে পারো ওটাতে হয়ে গেলে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সেই মনোভাব থেকে একটা দিই পরীক্ষা, আলহামদুলিল্লাহ এমআইএসসি তে চান্স পাইনি, ফার্স্ট ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিটে একটা তো নাম আসে নাই। তো সিকিউরিটিতে 178তম হয়েছি, এবং বুয়েটে 163তম আলহামদুলিল্লাহ। খলিল, তোমার জি। অনেক ভালো পজিশন আসছে এত, মানে তোমার স্টোরিটা আসলে ইউনিক। আমি জানি না বাকি কেউ যারা আছে 6 জনের মধ্যে আমাদের এই ধরনের স্টোরি আগে কেউ কখনো শুনছে কিনা। তো তুমি জি। যেভাবে ভাইয়া কামব্যাক করে মানে 100 থেকে 200-র মধ্যে পজিশন, বুয়েটেও এবং সিকে রুয়েটেও, এটা মানে আনবিলিভেবল। এটা হয়তো আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না যে এত ভালো কামব্যাক এইভাবেও করা যায়। বাট আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে, যারা শুনতেছে জুনিয়ররা, সবাইকে মানে বলবো না যে খলিল ভাইয়ার স্টোরি থেকে অনুপ্রাণিত হয়ে মেইন বই পড়ার দরকার নাই। মানে এটা আমরা কখনোই সাজেস্ট করবো না, না খলিল না না। কেউ হয়তো সাজেস্ট করবে না। আমরা সবসময় বলবো যে আমাদের ক্লাস করার পাশাপাশি একটা মেইন বই অবশ্যই ফলো করবা জুনিয়র যারা শুনতেছো, এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিস শিট গুলা সলভ করবা। তো এর বাইরে কিছুই লাগবে না। তো খলিল, অনেক খুশি হইলাম তোমার গল্পটা শুনে। তো আঙ্কেল আন্টি হয়তো অনেক খুশি হয়েছে তোমার এই পজিশন দেখে। তো তুমি তো কম্পিউটার সায়েন্সে পড়বা, তাই না? জি ভাই, ইনশাল্লাহ আমি কম্পিউটার সায়েন্সে পড়বো। তো তোমার রাকিব ভাইয়ার সাথে যোগাযোগ রাখো। রাকিব জি ভাই, ভাইকে অবশ্যই রাকিব ভাই আসলে আমার, আমি যদি বলি এসিএস এর মধ্যে কেউ আইডল থাকে, আমার সবচেয়ে আমি আগে আসলে রাকিব ভাইয়ের নাম আসবে। আমি রাকিব ভাইয়ের প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আর কি। আর আরেকটা কথা হচ্ছে, অপার ভাইয়াকে আমার 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 বাবা মা এখনো মক্কায় থাকে। তো মক্কায় মসজিদের হারামের কাছে আমাদের বাসা। তো অপার ভাইয়াকে আমার বাসায় দাওয়াত, যদি সুযোগ হয় অবশ্যই আসবেন। ধন্যবাদ খলিল। আমি জাস্ট কিছুক্ষণ আগে মক্কা থেকেই মদিনার দিকে আসলাম। তো আল্লাহর রহমতে এখন মদিনায় আছি। তো খুবই ভালো লাগলো আর কি তোমার স্টোরিটা, এবং তোমার কাছাকাছি স্টোরির অনেকেই কিন্তু আমি চিনতাম। আমাদের ব্যাচে যেমন এই যে আমার ওয়াইফের যে রুমমেট ছিল, সে হচ্ছে সৌদি আরব থেকে পরবর্তীতে বাংলাদেশে এসে বুয়েটে গ্রাজুয়েশন কমপ্লিট করে and বর্তমানে মনে হয় কানাডাতে আছে ও। তো হোপফুলি তুমিও খুব ভালোভাবে একটা ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ। আর যারা যারা শুনতেছো স্টুডেন্টসরা, তো তোমরা হয়তো জেনে থাকবা যে এই দেখো তোমাদের খলিল ভাইয়ের স্টোরিটাই, যে
পরিবর্তিত একটা কারিকুলামে ছিল। তারা বাংলাদেশের কারিকুলাম সম্বন্ধে একদম পরিচিতই ছিল না। বেসিক যে জিনিসটা ডেভেলপ হওয়ার কথা বাংলাদেশের মতন করে, সেটা হয়তো তারা ভিন্নভাবে করেছে। কিন্তু সেখান থেকে এসে এই চেঞ্জ সিচুয়েশনে এত ভালো একটা ফলাফল যদি তারা করতে পারে, তো তোমরা এতদিন ধরে এই একই কারিকুলামে পড়তেছো, তোমাদের তরফ থেকে কিন্তু আরো ভালো করা উচিত। সো খলিলের স্টোরিটা থেকে তোমরা এই অনুপ্রেরণা নিতে পারো যে অনেকেই ভাবি যে হয়তো আমি আগে কিছু করি নাই, পিছিয়ে গেছি। দেখবা যে খলিল কখন থেকে শুরু করছে, ঢাকা কলেজে আসছে তখন থেকে সে দেশের কালচারটা বুঝতে বুঝতে কিন্তু তার অনেকটা সময় গেছে, এবং সেখান থেকেও কিন্তু সে ঘুরে দাঁড়িয়ে বুয়েটের একদম, যেটা আমরা বলি যে ও সকল সাবজেক্টই, যেই সাবজেক্টই চয়েস দিত ওর পজিশনে থাকলে সেটাই সে পেত, এরকম একটা পজিশন সে অ্যাচিভ করেছে। তো খলিলের এই স্টোরিটা থেকে বাকি যারা জুনিয়ররা আছো তোমরা এই অনুপ্রেরণাটা নিতে পারো। আর খলিল, ধন্যবাদ তোমাকে। ইনশাল্লাহ তুমি তুমি কি আসবে এর মাঝখানে সৌদি আরবে? জি ভাই, আমি আমার 22 তারিখ রাতে ফ্লাইট ছিল, কিন্তু সম্ভবত বুয়েটের পরীক্ষার জন্য এটা একটু পিছানো, সরি ভর্তির জন্য এটা একটু পিছানো লাগতে পারে। তো সে আচ্ছা 27 তারিখে ইনশাল্লাহ ভর্তি হয়ে চলে আসবো আমি। আচ্ছা, তাহলে কোনো কারণে দেখা হচ্ছে না, ইনশাল্লাহ তোমার সাথে সেলিব্রেশনে দেখা করব। ভাইয়া, দোয়া রইলো তোমার জন্য, ইনশাল্লাহ দেখা জি হবে। ভাই, একটা রিকোয়েস্ট ছিল ছোট্ট। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আমি আসলে ছোটবেলা থেকে বিভিন্ন বড় বড় ফাংশনে কোরআন তেলাওয়াত করি, তো আমি এসিএস এর গ্র্যান্ড সেলিব্রেশনে কোরআন তেলাওয়াতটা করতে চাই। ডেফিনেটলি এটা লক করে দিলাম তোমার জন্য। তুমি জি, থ্যাংক ইউ। তুমিই করবা ইনশাল্লাহ এবার এসএস গ্র্যান্ড সেলিব্রেশনে কোরআন তেলাওয়াত। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস লট। Thank you. খলিল, তোমার পজিশনটার কথা বললো, আমি এখনই তোমার নামটা ভাইয়া, লিখে। 163তম রাইয়ান খলিল। ওকে, ঠিক আছে, তোমার নাম লিখে রাখতেছি। জি ওকে, ভাইয়া, থ্যাংকস লট। ওকে, থ্যাংক ইউ। আর এরপর নেক্সট আমরা যাচ্ছি মৌমিতা। পারমিশন দেওয়া হয়েছে আনমিউট করার। মৌমিতা, পারমিশন দেওয়া হয়েছে। হ্যালো। হ্যাঁ মৌমিতা, শুনতে পাচ্ছি, বলো। জি ভাইয়া, আহ, আসলে মানে আমি কি বলবো বুঝতে পারতেছি না, আপনাদের সাথে এই প্রথম হয়তো সরাসরি কথা বলছি। তো শুরুতেই সবাইকে আদাব নমস্কার আমার পক্ষ থেকে। আমার বুয়েটে পজিশন হচ্ছে 684তম, সিভিল ইঞ্জিনিয়ারিং আসছে। আর আমি মাশাআল্লাহ। মুমিনুন্নেসা কলেজ থেকে। তো আচ্ছা, তুমি তো এলাকার লোক। জি আচ্ছা, ভাইয়া, কোথায় তোমার? আমার বাসা হচ্ছে পৌরসভা কর কমিশনারের কার্যালয় এখানে। ঠিক আছে মৌমিতা, বলো। তো আমার অ্যাডমিশন জার্নি যদি বলতে চাই, আমি মানে একাডেমিকের ক্ষেত্রে হচ্ছে ছোট থেকেই পড়াশোনা মোটামুটি করতাম ভালোই। স্কুলে সেকেন্ড ছিলাম, ফার্স্ট হইতে পারিনি কখনো, সেকেন্ড এইটাই ছিল আমার সর্বোচ্চ আর কি। তো যাই হোক, তখন ক্লাস 8 থেকে আমার খুবই ইচ্ছা যে বুয়েটে পড়বো, ম্যাথ ফিজিক্স এগুলো খুব ভালো লাগতো। তো ইন্টারে ওঠার পর হচ্ছে আপনাদেরকে মানে আপনাদের কোর্স সম্পর্কে জানতে পারি এবং আপনাদের কোর্সে হচ্ছে এনরোল করি। এসিএস এর প্রায় সবগুলা কোর্সেই ছিলাম শুরু থেকে। আমি যাই হোক, আর অন্য কিছু না বলি, আমার পড়াশোনার ক্ষেত্রে যে ব্যারিয়ারটা ছিল তার সেটা মেন হচ্ছে যে আমাদের ফ্যামিলি অনেক বড় থাকার কারণে মানে প্রায় প্রত্যেক মাসেই দেখা যেত যে আত্মীয় স্বজন এগুলা আছেই। সেটা আমার খুবই ইম্প্যাক্ট ফেলতো, খুব মানে খুব। আমি মাঝে মাঝে কান্না করতাম যে কেন, মানে এত আত্মীয় স্বজন কেন। ইভেন আমি 2022 সালে এটাও মানে বলতে পারবো যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা আমি পাইছিলাম যে তখন কোনো ফ্যামিলিতে আত্মীয় স্বজন আসেনি। তো আমি এরকম হচ্ছে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে পড়াশোনা করতে হয়েছে আমার নিজেকে। দেখা গেছে প্রত্যেক মাসেই বিয়ে, কারো না কারো অনুষ্ঠান এগুলো লেগেই থাকতো। তো যাই হোক ভাইয়া, মানে আপনাদের কারণে আপনাদের ক্লাসগুলো আমাকে খুবই হেল্প করছে, না হলে হয়তো এতটা পারতাম না। আমি এতটা গুছিয়ে বলতে পারতেছি না, মানে কি বলবো আসলে, এই আর কি। ঠিক আছে মৌমিতা, তুমি অনেক ভালো একটা পজিশন আসছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পাইছো। অনেক শুভকামনা থাকলো।
তো আমরাও আসলে মানে তুমি যেরকম অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত, আমরাও কিন্তু আসলে মানে জি তোমরা ভাইয়া, জি ধরো যে এই ভাইয়া। তোমাদের যে মোমেন্টটা মানে এই মোমেন্টে আসলে মানে মানে এই যে তোমাদের যে খুশিটা মানে এই যে গুছাইয়ে বলতে না পারার পেছনের যে খুশিটা, এটাও মনে করে যে আমাদের, আমরা ধরো যে এটা শোনার জন্য বসে আছি সত্যি বলতে। কারণ এই যে খুশিটা এগুলা তো আসলে বলে কইয়ে বোঝানো যায় না। যেমন হ্যাঁ, মানুষ যখন এটাই। বেশি খুশিতে পড়ে যায় তখন কিন্তু ওই যে গুছাইয়ে কথা বলতে পারা এই জিনিসটা একটু কমে কমে যায় স্বাভাবিকভাবেই। তো অনেক শুভকামনা থাকলো মৌমিতা, তুমি অনেক ভালো জি পজিশনে ভাইয়া। ভালো সাবজেক্ট পাইছো। তো অনেক শুভকামনা থাকলো। আর জুনিয়রদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, আমাদের এসএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ তোমাকে কিভাবে হেল্প করছে? জুনিয়রদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে কনসিস্টেন্সি মাস্ট। এটা একদম মাস্ট, মানে মাস্ট। তুমি যদি মানে নাও পড়ো সমস্যা নাই, কিন্তু দিনে 1 ঘন্টা হলেও তোমার পড়া উচিত। মানে আমি যেটা ফিল করছি, লাস্ট মোমেন্টে দেখা গেছে যে আমি কিছু মাথায় ঢুকে নাই ডিউ এক্সামের আগে, তারপর হচ্ছে এমআইএসটি এক্সাম, এগুলোর ক্ষেত্রে আমি পুরো না পড়েই আমার পরীক্ষা দিতে হয়েছে। মানে বই পড়ছি, দেখা গেছে আমার মাথায় কিছু তেমন করে ক্যাচ করতে পারে নাই, কিন্তু পড়াশোনা চালায় যেতে হবে, সেটা হচ্ছে মেইন কথা। আর আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষার হলে যে অনেক শান্ত থাকার বিষয়টা, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু মেয়ে মানুষ, আমার অনেক কিছুই শুনতে হয়েছে ফ্যামিলিতে যে আহ, মেয়ে মানুষ হচ্ছে শুধুমাত্র মেডিকেলের জন্যই, ইঞ্জিনিয়ারিং এর মেয়ে মানুষের দরকার নাই, অনেক কিছুই। আমাকে বলছে যে এত কঠিন প্রিপারেশন তোমার নেওয়ার কি দরকার, কি দরকার আছে এত কঠিন প্রিপারেশন নেওয়ার। কিন্তু আমি জেদ করেই নিছি যে না, আমি করবই, আমার ইচ্ছা, আমার কষ্ট আমি করব, বাকিটা ভগবান যদি চায় তাহলে দিবে, না হলে তো কিছু করার নেই। সেটাই। আর হচ্ছে মেডিকেল পরীক্ষার পর হচ্ছে মেডিকেলে আমার হয় নাই, অনেক কম মার্কস পাইছি। তো দেখা গেছে অনেকেই বলছে যে আচ্ছা মেডিকেলে হয় নাই, তাহলে বুয়েট তো এটা তো অনেক বড় কিছু, এটা তো সম্ভব না। কিন্তু আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিছে, মানে অনেক, যেটা না থাকলে আমি পারতাম না। এই হলো। আর আর যেটা বলতে চাইছিলাম, মেডিকেল পরীক্ষা আমি পুরোপুরি মানে প্রেশারহীন ভাবে দিছি, যেহেতু আমার কোনো প্রিপারেশন নাই, কিছুই নাই। তো আমি ভাবছিলাম এটা হয়তো আমার মেন পরীক্ষা না, এর জন্য প্রিপারেশন ছাড়া দিতেছি, কি বলে মানে হচ্ছে প্রেশার ছাড়া দিতেছি, এটা এটা তো কোনো সমস্যা না। কিন্তু পরে আমি ফিল করলাম যে সিকিউরিট এক্সাম, ঢাবি এক্সাম, বুয়েট এক্সাম, বুয়েটের প্রিলি রিটেন দুইটাই, সবগুলাই আমি মানে মাথাটা ঠান্ডা রাখতে পারছি। এ কারণে হয়তো আমি চান্স পাইছি, মানে আমার কাছে ফিল হয়েছে এই বিষয়টা। তো জুনিয়রদের উদ্দেশ্যে যদি বলতে চাই যে তাদের প্রথম জিনিস হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে পড়তে হবে। আর আপনারা যেই কন্টেন্ট গুলা দেন, ক্লাস নোট, এগুলা মাস্ট করতেই হবে। বুঝে বুঝে মুখস্থ করে করে তো লাভ নেই, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে পড়তে হবে। আর মাথা ঠান্ডা রাখাটা হচ্ছে জরুরি, এটাই। আর কি বলবো, দোয়া করবেন সবাই আমার জন্য। ঠিক আছে মৌমিতা, তোমার জন্য অনেক দোয়া থাকলো। আমরা কি অনেক বলছি দোয়া, না বলছি আমি জানি না ঠিক আসলে। আছে, ঠিক আছে মৌমিতা, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। অনেক ভালো ইঞ্জিনিয়ার হও, যেহেতু অনেক চড়াই উতরাই কনসিস্টেন্সি আর দাদা, কনসিস্টেন্সি আর প্রেশারের মোমেন্টে যদি মাথা ঠান্ডা রাখা যায়, মানে এই দুইটা স্কিল থাকলে না মানে যে কোনো কিছু করে ফেলা সম্ভব। এই জি দুইটা অনেক ভাইয়া। মানে মানে প্রিশিয়াস একটা স্কিল। তো দাদা, মানে আমি ফিল করতে পারছি যে বুয়েট এক্সামেও না আমার, আমি শুধু পড়ে গেছি যে আচ্ছা যা আছে হবে, যা পারি আমি যাতে তা দিতে পারি, আমার যাতে পরীক্ষার পর আফসোসটা না হয় যে আমি তো পারলাম না, ওটা পারলাম না। তো বুয়েটে আমি, আমরাও সবসময় এটাই বলি যে হ্যাঁ, বুয়েট পরীক্ষা তুমি একদম ঠান্ডা মাথায় দিতে বসবা, যে তুমি যা পারো তা লিখে দিয়ে আসবা। জি তোমার ভাইয়া, তোমার আপনাদের এই জানা কথাটাই জিনিসগুলা একদম। জানা হ্যাঁ, জিনিসগুলা যদি তুমি খালি অ্যান্সার করে আসতে পারো তাহলেই চান্স হয়ে যাবে। বাকিরা কি পারলো না পারলো ওগুলা নিয়ে আসলে চিন্তা করার কিছু লাগেই না, নিজের সাথে নিজে প্রতিযোগিতাটা করলেই হয়ে যায়, যে আমি কনসিস্টেন্ট থাকবো, ঠান্ডা মাথায় নিজের এফিসিয়েন্সিটা জাস্ট এনশিওর করে আসবো, তাইলেই হয়ে যায়। তো ঠিক আছে মৌমিতা, অনেক শুভকামনা থাকবে তোমার জন্য। আমরা জি ভাইয়া, পরবর্তী জনের কাছে যাই। দোয়া করবেন। ঠিক আছে মৌমিতা, ভালো থাকো। হ্যাঁ, অপার ভাইয়ের ওই দিকে তারাবির নামাজ আর কি, এই কারণে অপার ভাই একটু ব্রেক নিয়েছে 2 ঘন্টার, তারপর জয়েন করবে আশা করি। সো এরপর হচ্ছে রাইহান, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে আনমিউট করার।
রাইহান। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রায়হান, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া মানে এই আইডিটা আমার মূলত ফেক আইডি। আমার নাম হলো শরীফ সোহাইব সাদিক। মানে অ্যাডমিশনের জন্য এই আইডিটা খোলা হয়েছিল আর কি। ভাইয়া আমার আমার বুয়েট পজিশন আইছে ভাইয়া 827তম। প্রথমেই সৃষ্টিকর্তার কাছে মানে লাখো আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্যই এত দূর ভাইয়া। মানে ভাইয়া আমি কখনোই অত মানে ছিলাম না, কিন্তু মোটামুটি স্টুডেন্ট ছিলাম সবসময়। আমার তারপর প্রথমে আমার ভাইয়া বলি, আমি হলো সর্বপ্রথম চেষ্টা করছিলাম এনডিসির জন্য। মানে আমার এনডিসির আমি রিটেনে টিকছিলাম, আমি বাদ গেছিলাম ভাইভাতে। ওই তখনই আমার একটু মানে খারাপ লাগলো। আমি প্রথমেই মানে করে রাখছিলাম, যদি আমার ঢাকা পড়ব তো এনডিসিতে পড়বো, নইলে আমি ঢাকায় পড়বোই না। সেই জন্য আমি ভাইয়া ভর্তি হলাম খুলনা পাবলিক কলেজে। তারপর ভাইয়া মানে আমার ওই সময়টা আমি হলো মানে হোস্ট মানে ম্যাচে থাকতাম। আমার ওই সময়টা খুব খারাপ গেছে জীবনের। মানে ওই 1 বছর আমার মানে খুব কষ্ট গেছে খুব। আর আমি মূলত কখনো অনলাইন ক্লাস করি নাই। আমার আমি বুঝতাম না মানে অনলাইনে কখনো মানে গ্রামে আমি অনলাইন ক্লাস তেমন একটা করি নাই। তখন ভাইয়া মানে আমি একটা ফোন কিনছিলাম 7,000 টাকা দিয়ে। ওই ফোন দিয়ে মানে আমি বোঝেন ভাই, আমি খালি অভি ভাইয়ের ম্যাথ ক্লাস করতাম। মানে তা ফ্রি ক্লাস, আমি যে জানতামও না যে পেইড কোনো কোর্স আছে এদের। আর অভি ভাইয়ার ফিজিক্স ক্লাস করতাম। মানে আমি তো বুঝতামও না যে অন্য কারো ফিজিক্স ক্লাস আছে অথবা যে করা যায়। আমি এবার অভি ভাইয়ার পদার্থের গাঠনিক ধর্ম, গ্রাভিটেশন, তারপর কাজ ক্ষমতা শক্তি, এইসব ক্লাস করতাম। মানে ভাইয়া মানে এত সুন্দরভাবে ফিজিক্সও বুঝাইতো, মানে কখনো আমার মানে এমন মনে হয় নাই যে আমি কম বুঝতেছি, যে আমার কোনো সমস্যা আছে। তারপর ভাইয়া মানে আমি কলেজ পরীক্ষা মানে মোটামুটি ভালোই দিচ্ছিলাম। তারপর বুঝলাম যে আমার মানে যে গতি এতে কোথাও হবে না। মানে হইতে পারে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পারে। তারপর ভাইয়া মানে আমি একটা রিস্ক নিছিলাম জীবনে। মানে ওই রিস্কটা মানে কি, আমার যে সময় ইয়ার ফাইনাল হয় আমি তারপর যে এসিএস এর ইঞ্জিনিয়ারিং 2022 আমি ওইটা ইনরোল করে ফেলছিলাম। মানে আমি এইটা মানে একটা রিস্ক নিয়েছিলাম যে নিয়ে দেখি ভাইয়ারা তো ডিটেলস পড়ে, এমন তো না যে উপর দিয়ে ঝাপসা পড়াই যাচ্ছে যে আর পড়া হচ্ছে না। মানে ভাইয়া ওইটা আমার জীবনের বেস্ট ডিসিশন ছিল, আমি পরে বুঝছি। মানে আমি যে সময় বোর্ড পরীক্ষা দিতে যাই, ম্যাথ পরীক্ষার আগে আমি ভাইয়া ইঞ্জিনিয়ারিং স্লাইড দেখে গেছি, আমি আর কিচ্ছু পড়িনি। আমি ইঞ্জিনিয়ারিং স্লাইড দেখে গেছি ওই যে ম্যাথ পরীক্ষার আগে। কেমিস্ট্রির আগে মানে আমার কেমিস্ট্রিতে আমার মানে এত সাহায্য করছে সঞ্জয় ভাই। মানে আমি তার ক্লাস করতাম শুধু তার কথা শুনতে। আমি 22-এর ক্লাস প্রতিটা ক্লাস করছি আর এই 23 আমার দরকার হচ্ছিল না। আমি তো মানে জানতাম যে আমার স্লাইড দেখলে আমার অনেকটা কভার হয়ে যাবে। কিন্তু আমি মানে সঞ্জয় ভাইয়ের কথা আমার এত ভালো লাগে, মানে কি বলবো, মানে চার্মিং যারে বলে। মানে মানে আমার পড়ালেখায় আমার আরো উৎসাহ দিত। ভাই এই বছর আমি ভাইয়ের প্রতিটা ক্লাস করছি। মানে আমার এখনো আমি ভাই আমার হলো একটা খারাপ অভ্যাস কি ছিল কি, আমি হলো 2x দিয়ে মানে ক্লাস দেখি। মানে এটা আমার একটা খারাপ অভ্যাস বলতে গেলে। এ, তাও মানে আমি চেষ্টা করছি মানে যাতে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করা যায়। আর মানে ধন্যবাদ অপূর্ব দাদারে। মানে আমি চাই মানে যে সময় খুলনা যাই আমি ভাবতাম যে এইখানে যদি এমন একটা ফিজিক্স টিচার কাছে অফলাইনে পড়তে পারতাম যে একসাথে থিওরিও পড়ায় প্লাস ম্যাথ প্র্যাকটিস করায়। মানে আমি মানে অ্যাডমিশন টাইমে আমি অপূর্ব দাদার ফেসবুক পেজে আমি নক দিছি যে ভাইয়ার কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স আছে কিনা, মানে অনলাইন কোর্স। মানে আমি তো রাজশাহী যাই পড়তে পারবো না, কিন্তু মানে আল্লাহ আমার ভাগ্যে দিয়ে দিছিল। মানে ওই এইবারই অপূর্ব দাদা জয়েন হইলো আমাদের এসিএস এ। দাদার প্রত্যেকটা মানে আমার এবার এই যে অপার ভাই ক্লাস করা লাগে না, আগের বার করছিলাম ওই স্লাইডটা। দাদার ক্লাস তো নতুন, ম্যাথও নতুন, সব নতুন। মানে দাদার ক্লাস আমি সব করছি, মানে সব। আমি মনে হয় ম্যাথ মুখস্থ হয়ে গেছিলাম আমার দেখতে দেখতে। তা দাদা আলহামদুলিল্লাহ আমার মানে সব জায়গায় হয়েছে, আমার খালি এমআইএসটি তে হয় নাই, এটাই একটু মানে খারাপ লাগছে। আর মানে সিকিউরিটি 661তম,
বুটেক্সে 156তম, আর বুয়েটে 827তম। আমার আইছে হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে আমার যে মনে হচ্ছে আমার সিভিল চলে আসবে না, কারণ 825তম যে হয়েছে তার সিভিল আইছে। মানে হ্যাঁ, তাহলে শিওর সিভিল চলে আসবে, সেকেন্ড রানেই সিভিল চলে আসবে, এটা মোটামুটি কনফার্ম। দাদা আমি এই যে মাদার সাবজেক্ট পাইছি, এতে আমি অনেক খুশি। মানে দাদা আমার ফার্স্ট ইয়ার বলতে গেলে কি, আমার মানে ওই সময় হলো আমি আমি একা থাকতাম, আমার আম্মু আমার সাথে থাকতো না। মানে মানে আমার ওই সময় আমার বলতে গেলে ফার্স্ট ইয়ার পুরো ঘুমাই কাটাইছি। আমি সারা দিন রাত ঘুমাইতাম। আমি পড়ালেখা মানে ওই যা কলেজের পরীক্ষার জন্য যেইটুকু পড়া দরকার আমি ওইটুকু পড়তাম। তারপর আমি মানে তারপর মানে ওই যে ওইখানে একটা ঝামেলা হইলো। তারপর আমি আমার আব্বুরে বললাম যে আমি আর পারতেছি না, যে নতুন আর একটা বাসায় যায় আর মানে নিজেরা মানায় নিতে পারবো না, আম্মুরে পাঠাও, আমারে এই কয়টা মাস সময় দাও। তারপর মানে ওই সেকেন্ড ইয়ারে আমার আম্মু আসলো। ওইটা মানে আল্লাহ আমারে মানে ওই জন্য মানে আল্লাহ নিজেতেই মনে হয় সমস্যা দিছিল যাতে আমার ভালো হয়। আমার সত্যি ভালো হয়েছে আমার মা যাওয়ার পর। মানে আলহামদুলিল্লাহ সব জায়গা কলেজেও ভালো করছি, তারপর যেখানে পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ। আর মানে আর আমার মানে কি হয়েছে, আমার বড় ভাই বোন এরা কোথাও কোনো পাবলিকে চান্স পায় নাই। মানে আমার আপু পড়ে এক ন্যাশনালে, আর আমার ভাইয়া পড়ে প্রাইভেটে। মানে যারা পায় না তারাই বোঝে যে না পাওয়ার কষ্টটা কি। কারণ এই জন্যই আমার ভাই আমারে মানে সবচেয়ে বেশি গাইডলাইন দিবার পারছে, ভাইয়া তুই এই করিস সেই করিস। মানে এই জন্যই আমার ভাইয়ের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। ওর জন্ডিস হয়েছিল যে সময়, আমার ওই যে বুয়েটের পিলি মানে বুয়েট, ও সেই মানে ও যে কি কষ্টে গেছে। এমনকি আমি জাহাঙ্গীরনগরে যেদিন পরীক্ষা দিছি, আমি পরীক্ষার হলে পরীক্ষা দিছি, ওর বমি হয়েছে বাইরে। মানে তাও মানে কোনো মানে আমার সামনে কোনো ই করে নাই। মানে আমার জন্য সবাই অনেক কষ্ট করছে, এতে আমি খুশি। রায়ন, তোমার বাড়ি কি খুলনার দিকে? না না না, আমার বাসা হলো গোপালগঞ্জের মুকশেদপুরে, আমি হলো ওই খুলনা তো, যে তাহলে তো পড়াশোনা। খুব, ওই তো ঠিক আছে, খুলনা, বাগেরহাট, হ্যাঁ হ্যাঁ। গোপালগঞ্জ। তোমার কথা কথা শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ, না আমি ছোটবেলায় থাকতাম ওই খুলনার ওই দিক থাকতাম, হ্যাঁ, ওই জন্য বুঝতে আমার পারছি। কথা একটু টান টান ভাব আছে। মানে আমাদের দক্ষিণবঙ্গের টান আছে তোমার হ্যাঁ কথার হ্যাঁ, মধ্যে। এই যে ওইটা। হ্যাঁ, না, তোমার তোমার ভাষা শুনলে মনে হয় যেন আমি বাড়ি চলে গেছি, গ্রামের বাড়ি চলে গেছি, বুঝছো? তোমার তোমার স্টোরিটা আমার মনে হয় যে তোমার স্টোরিটা জুনিয়রদের জন্য যতটা ইন্সপায়ারিং তার চেয়ে বেশি আমাদের জন্য ইন্সপায়ারিং। আমরা যারা অনলাইনে পড়াই, মানে আমাদের আসলে এইটাই সার্থকতা যে ধরো নিজে পড়ে বুয়েটে চান্স পাইলে যতটা ভালো লাগে, তার চাইতে একজন স্টুডেন্টকে পড়ায় চান্স পাইতে পারা এর চাইতে আরো অনেক বেশি স্যাটিসফাইং। এটা আসলে বলে বোঝানোর মতো, মানে আসলে আমি বুঝতেছি না কিভাবে বলবো। তো তোমার মতো এই যে কিছু স্টোরি, যে এইভাবেও কামব্যাক করা যায়, এই পজিশন থেকেও এইভাবেও এসে আসলে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পাওয়া, সিকে রুয়েট বা বুটেক্সে ভালো একটা পজিশন, এই স্টোরিগুলা আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। জুনিয়রদের জন্য তো অবশ্যই ইন্সপায়ারিং, আমরা যারা পড়াই আমাদের কিন্তু এই তোমাদের এই কথাগুলা বা এই যে তুমি ধরো যে আমাদের তোমার বুয়েটে চান্স পাওয়ার পেছনে সামান্য হয়তো আমরা সহযোগিতা করতে পারছি, তো এই মানে ব্যাপারগুলাই না অনেক মাইন্ড স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাপার। এগুলো তো আসলে অন্য কোনো কিছু দিয়ে এই স্যাটিসফ্যাকশন লাইফে পাওয়া যায় না। তো তোমার বড় ভাইয়া, বড় আপু এবং তোমার ফ্যামিলির সবার জন্য অনেক শুভকামনা থাকলো। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বা, মানে মাদার সাবজেক্ট, বুঝতেই পারতেছো তুমি তোমার কাছে এখন দুনিয়া জয় করার সুযোগ পাইছো। তুমি বইটা চান্স পাইছো, চান্স পাওয়া মানে কি সুযোগ পাইছো। এটা কিন্তু মাত্র একটা সুযোগ, এটা আসলে সফলতার শুরুর ধাপ। এটা আসলে তুমি সফলতা হয়ে গেছো, আমরা তো বলি যে না তুমি বইটা চান্স পাইছো মানে সফল হয়ে গেছো, আসলে এটা সফলতা না। তুমি সফল হওয়ার একটা সুযোগ পাইছো, এখন তোমার কাছে এই সুযোগটা কাজে লাগাই তুমি পৃথিবী জয় করতে পারো। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বাংলাদেশ থেকে কি পরিমাণ ভালো ভালো রিনাউন্ড মানুষজন আছে, সারা বিশ্বে লিড করছে, তুমি যদি খালি সার্চ করো বুয়েট অ্যালামনি গ্রুপে তাইলেই তুমি দেখতে পারবা। তো অনেক শুভকামনা থাকলো, তুমি ভাই লাইফে ভাই, আর একটা মেনশন ভাই, আমি রাকিবুল ভাইয়ের কথা মেনশন করতে ভুলে গেছি, আমি সরি ভাইয়া। মানে ভাইয়া মানে ভাইয়ার ভার্সিটি কোর্স ছিল, মানে এমসিকিউ বুঝছে একটা ভার্সিটি কোর্স ছিল আগের বছর। ভাই ওই হ্যাঁ, ক্লাস আমার মুখস্থ পুরো বলতে গেলে। মানে আমি ম্যাথের এমসিকিউ নিয়ে একটু মানে ঝামেলা হইতেছিল। মানে 25 মিনিটে 25টা এমসিকিউ পারতেছিলাম না। আবার কোন জায়গা পরীক্ষায় ভাইয়া মানে অনেক হেল্প করছে। মানে ওই ওই কোর্স মানে যে করছে সে বুঝবে। মানে এত সুন্দর ভাবে যে শর্টকাট গুলো ই করে দিছে। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে আপনাদের দুয়াই এত দূর আইছি ভাইয়া। না, তোমাদের কথাগুলো শুনলে আসলে খুবই ভালো লাগে, মানে একদম এরকম অনুভূতি আসলে অন্য কোনো ফিল্ডে, যেমন ধরো আমরা আসলে যারা অনলাইনে পড়াই আমাদের কারো কিন্তু মানে আগে থেকে এই প্রফেশনে আসবো এরকম কারো ইচ্ছা ছিল না। সবাই ধরো বুয়েটে আসছি ইঞ্জিনিয়ার হব, ধরো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব, একটা প্যাশন নিয়ে আসা।
তারপরে এই যে ধরো এই প্রফেশনে আসা, সবাই তো মানে ছোটবেলায় তো কেউ আমরা হয়তো চিন্তাও করি নাই যে টিচার হব, যেহেতু আগে থেকেই সবাই বুয়েট বা মেডিকেল সবার স্বপ্ন থাকে। তো আসলে পরে যখন অনলাইনে পড়ানো শুরু করলাম বা 21 ব্যাচে যখন প্রথম চান্স পাই, তোমরা হয়তো শুনছিলা অনেকে, জসিমউদ্দিন ছিল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের। তারপর 22 ব্যাচে আরো তো অনেকে, প্রকাশ মন্ডলের কথা হয়তো জানো, এই যে তোমার 23 ব্যাচে তুমি একজন, হয়তো আরো অনেক স্টোরি আছে। তো এই স্টোরিগুলো আসলে আমাদের মানে ধরো যে আরো 3-4টা ইঞ্জিনিয়ারিং ব্যাচ, এরকম একটা দুইটা স্টোরি শোনার পরে মনে হয় যে না, আরো 3টা-4টা ইঞ্জিনিয়ারিং ব্যাচ টানা 3 ঘন্টা দাঁড়াইয়ে ক্লাস নেওয়া অর্ধিট, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা টানা দাঁড়াইয়ে ক্লাস নেওয়া এটা অর্জিত। আসলে তোমাদের মতো কিছু স্টুডেন্ট বা কয়েকজনকে ধরো, যে অত বেশি লাগে না। ধরো বুয়েটে যেই ছেলেটা ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, সে আসলে ইঞ্জিনিয়ারিং বেচে, আমাদের ইঞ্জিনিয়ারিং বেচে না থাকলেও হয়তো সেকেন্ড বা থার্ডই হইতো, বা হয়তো বা ফার্স্টই হইতো। কিন্তু তোমার মতো ধরো যে যাদের পজিশন এই 600, 700, 800, এবং এই কামব্যাকটা তোমরা এইভাবে করছো, আসলে এই স্টোরিগুলোই আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তো অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। আমার জন্য এই স্টোরিটা, তোমার স্টোরিটা অনেক ইন্সপায়ারিং। জুনিয়রদের চাইতে মনে করো যে আমার এই যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিতে আসলে কিন্তু অত ভালো লাগে না, সত্যি বলতে কষ্ট হয় 2 ঘন্টার পরে ক্লাস নিতে, স্বাভাবিকভাবেই একটু বডি টায়ার্ডনেস। তো তোমাদের এই স্টোরি গুলা মাথায় তখন আমি চিন্তা করি, আমি যখন ক্লাস নিতে ঢুকি 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে, তখন চিন্তা করি যে না, এই যে আরো 1 ঘন্টা পড়াইতেছি, এই 1 ঘন্টার ক্লাসটা হয়তো এরকম আরো কিছু স্টোরি তৈরি করবে, যে এই 1 ঘন্টা ক্লাসে একটা ম্যাথ কমন পড়লে হয়তো একটা ছেলে 1500তম না হয়ে 1100তম হয়ে যেতে পারে, 1300তম না হয়ে 900তম হয়ে যাইতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে খুবই স্যাটিসফ্যাক্টরি লাগে আমার, মানে আমার আসলে মানসিক শান্তি খুবই ভালো লাগে তোমাদের এই কথাগুলো শুনলে। তো জুনিয়র যারা আছো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনা করো ভালো মতো। বুয়েটে চান্স পাওয়া মানেই সফল এরকম না, বুয়েটে চান্স না পাইলেও যে সব শেষ তা না। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটিএম, আইএসটি, বুটেক্স, ঢাকা ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি, অনেক সুযোগ আছে, তুমি পড়ো। তুমি যদি পড়াশোনা করতে থাকো, বুয়েটে চান্স না হলেও, সবার তো বুয়েটে হবে না, এই যে এই ভাইয়ার গল্প শুনে যে তুমি চান্স পাই যাবা বুয়েটে, তা তো না। বাট তুমি বুয়েটের জন্য পড়ো, বুয়েটে না হলে তোমার সিকে রুয়েটে হবে, বুটেক্সে হবে, আইইউটিতে হবে, এমআইএসটিতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে হবে, নয়তো গুচ্ছে হবে, হবে। পড়তে থাকো, জাস্ট তুমি তোমার পটেনশিয়ালটা কাজে লাগাও, এই আর কি। তো অনেক শুভকামনা থাকলো তোমার জন্য ভাইয়া। তোমার সাথে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে, এসিএস গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হবে। তোমার ইনশাআল্লাহ। নামটা কি বলছিলাম, একটু ভুলে গেছি তোমার। সোয়াইব সাদিক ভাই, সোয়াইব সাদিক। ঠিক আছে সাদিক, অনেক ভালো থাকো, অনেক বড় মানুষ হও, আর বুয়েটে ঢুকে এই সুযোগটা কাজে লাগাও। তুমি যেখানে শেষ করছো এখান থেকে শুরু করবা, এটা তোমার যাত্রা শুরু। তোমার টার্গেট যেন হয় এখান থেকে নতুন উদ্যমে আবার শুরু হবে, আমি ওখান থেকে বেস্টটা বের করে আনবো। সবাই কিন্তু বুয়েটে যাওয়ার পরে এটা ধরে রাখতে পারে না। তো আমার তোমার প্রতি সাজেশন থাকবে যে, যেই পজিশনটা তুমি আজকে পাইছো এখান থেকে নতুন উদ্যমে যাতে শুরু হয়। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ভালো থাকো, অনেক খুশি হয়েছি তোমার চান্স পাওয়ার কথা শুনে। আমরা পরবর্তী জনের কাছে চলে যাচ্ছি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। জি ভাইয়া। এরপর বলবে আলামিন। তোমাকে পারমিশন দেওয়া হয়েছে আনমিউট করার। আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলামিন শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছেন ভাইয়া? আমি আমার নাম মোহাম্মদ আলামিন, আমি রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে বলতেছি। আমার পজিশন হচ্ছে 251তম, বুয়েট সিএসসি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো পজিশন আসছে আলামিন, বলো। আমি অপূর্ব ভাইয়াকে অলরেডি মেসেঞ্জারে নক দিতে দিতে ভাইয়া হয়তো বিরক্ত। যাক, আজকে একদিনই বিরক্ত করি, আর করবো না। তো আমি একটা মিডিয়াম মানের স্টুডেন্ট, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে রাজশাহী সিটি কলেজে ভর্তি হই। এসএসসি তে 1213 মার্ক পেয়ে। আমি বায়োলজি খুব ভালো পারতাম এসএসসি তে। আমি এসএসসি তে বায়োলজিতে 100ই পাইছিলাম। ভাবছিলাম যে মেডিকেল প্রিপারেশন নিব। তো প্রথম দিনে অপূর্ব ভাইয়ার অফলাইন ব্যাচে আমি 2 বছর পড়েছি। তারপরে অ্যাডমিশন তো এসএসসি করছি আর কি। তো আমি প্রথম দিন পড়তে গেলাম অপূর্ব ভাইয়ের কাছে। আমাকে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের ক্যাম্পাস দেখানো হলো। তারপরে যে তারপরে উজ্জ্বল ভাইয়ার প্রাইভেটে গেলাম। এই অপূর্ব ভাইয়া, আমি মেডিকেল যে প্রিপারেশন নিব এটা কিন্তু আমি স্থির, কিন্তু অপূর্ব ভাইয়া ক্লাসে যে বিভিন্ন থিওরি দেখায়, লম্বাংশ থিওরাম, এই ফিজিক্সের সুন্দর সুন্দর জিনিস দেখায়, তখন আমি অলরেডি বায়োলজির দিক থেকে ফিজিক্সের দিকে টান করলাম। আমি 7 ঘন্টা 8 ঘন্টা দিনে টানা ফিজিক্স পড়তাম, ইভেন একদিন গোটা পড়ছি অলরেডি ফিজিক্স, অন্য কোনো সাবজেক্ট আমি পড়ি নাই। এরকম করতে করতে আর কি আমি 2 বছর ইনশাল্লাহ রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা শুরু করি। আর অপূর্ব ভাইয়ের পড়ানোর সিস্টেমটা ছিল সাজানো গোছানো একটা কন্টেন্ট। যেদিন অধ্যায় শেষ, আমার ইসাক স্যারের বইয়ের অনুশীলনী প্লাস উদাহরণের ম্যাথ শেষ। আর উদাহরণের ম্যাথ শেষ, ইভেন খাতা 4-5 বার রিভিশন দেওয়া শেষ। এভাবে বোর্ড পরীক্ষা চলে আসলো আর কি।
এই বোর্ড পরীক্ষা আমি দিলাম, আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পরীক্ষা হয়, অপূর্ব ভাইয়া জানে আমাদের কি বাঁশটাই দেয়, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আর কি। তো বোর্ড পরীক্ষাতে আমি পিসিএম এ 95% মার্ক পাই এবং বুয়েট পিলির জন্য এলিজিবল হই। তো বুয়েট এই পড়তে পড়তে অ্যাডমিশন জার্নি এই শুরু থেকে আর কি পড়াশোনা করার চেষ্টা করতাম, লাস্টের দিকে আসে কিছুটা এলোমেলো, মানে আর ভালো লাগে না। যাই হোক, এরকমই যে ইচ্ছা ছিল যে বুয়েটে না হোক অন্তত সিকিউরিট বা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইভেন কৃষিগুচ্ছ পর্যন্ত আমি একটা সিটের জন্য লড়াই করে যাব। তো বুয়েট পিলিতে টিকি, তারপরে হচ্ছে রিটার্ন দেওয়ার পর, রিটেনে যাওয়ার পর ভাইয়া অলরেডি তো সিকিউরিটি রেজাল্ট পেয়ে গেছিলাম, আমি সিকিউরিটি 882তম এবং বুটেক্সে 241তম হই। তো ওই বুয়েট রিটেনে যায় আমি অলরেডি এই মনোভাব নিয়েই আমি হচ্ছে হলে ঢুকছি, আমার হবে না এই মনোভাব নিয়েই ঢুকছি, এবং আমি 40 নম্বর কোশ্চেন থেকে অ্যান্সার করা শুরু করছি। কেমিস্ট্রির দুটা বিক্রিয়া ছিল, ওই জায়গা থেকে শুরু করেছি, আস্তে আস্তে আগাই, এভাবে আগাচ্ছি আগাচ্ছি। আমি হবে না ভাই, আমি শিওর, আমি কারো দিকেও তাকাই নাই, বা হচ্ছে আমি টিচার দিকেও তাকাই না। আমার একটা পানির বোতল ছিল, আমি পানি খাচ্ছি আর এক একটা করে ম্যাথ সলভ করছি। ইভেন আমি দুই একটা ম্যাথ পড়েও দেখিনি, এরকম আছে, আমি দুই একটা ম্যাথ পড়েও দেখিনি। লাস্টের যে ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি যে কয়েকটা ম্যাথ পারবো ওই কয়েকটাই করে থেকে চলে আসবো। আমি ক্লাসের যে স্লাইডে করানো ম্যাথ আমি সব খাতাগুলো ভাইয়া 5 বার থেকে 6 বার রিভিশন দিছি, ওই সময়ের ভিতর 5 থেকে 6 বার আমি খাতা রিভিশন দিছি। আমার ওই খাতার যে ম্যাথ ছিল ওই ম্যাথ আমি হচ্ছে বুয়েটের হলে ভুল করে আসবো না, এই একটাই মানে হচ্ছে ইচ্ছা ছিল যে খাতার ম্যাথ আমি কখনোই ভুল করে আসবো না। আমি আইআইটির ম্যাথ পারবো না, আমি কেতাবুদ্দিন স্যারের বইয়ের কঠিন ম্যাথও পারবো না, আমি ওই খাতার ম্যাথ ভুল করতে আসবো না, এইটুকুই মানে ইয়ে ছিল আর কি। তো আমার পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমার একটা ভাইয়া ছিল বুয়েটে, নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়ে। আহ, ওর রুমে যায় বলছিছে পরীক্ষা কেমন আছে, সরাসরি হবে না, আব্বু ফোন দিছে হবে না, চান্স, পরীক্ষা ভালো হয়নি। তো আজকে দেখলাম সার্চ দিয়া রোল 251তম, তো একটু ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার ফ্রেন্ডকে হচ্ছে দিলাম, মৃদুল নাম, ও দেখে বললো যে হচ্ছে তুমি ঠিকই আছে, 251তম হছো। তারপরে আমি ভাইয়াকে নক দিলাম যে জয়েন করে নিন আর কি। তো আমি হচ্ছে কাজী রাকিবুল ভাইয়ের মতো মুখে মুখে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ওইগুলো ম্যাথ আমরা বলতে পারি না, ইভেন কঠিন ম্যাথও পারি না, খালি সহজ সহজ ম্যাথ করে পারি আর কি। আমি সঞ্জয় দাদার সবগুলা ক্লাস করেছি, সঞ্জয় দাদা স্যার অর্গানিকের যে উইপন গুলো ওইগুলো ভালো করে রিভিশন দিছি। তারপরে লাস্টে যে হচ্ছে সেলামিশ পদ্ধতি, প্যারাসিটামল প্রস্তুতি, এগুলো বড় বড় কুইটে আসা কোশ্চিন, ওইগুলা সব রিভিশন দিয়ে তারপরে বইটা রিটেন দিতে গেছিলাম আর কি। তো সবাইকে ধন্যবাদ। গুছায় কিছু বলতে পারলাম না, অনেকে টল করবে, তারপরে বললাম আর কি। আমার জন্য দোয়া করুন ভাই, আমি বুয়েটের আলামিন, তুমি কম্পিউটার সায়েন্সে পড়বো। তোমার তোমার পরীক্ষা ভালো হয়নি, আর বেশি ভালো হইলে পরে আরো বিপদ হয়ে যেত। খারাপ পরীক্ষা দিলে তোমার এই পজিশন আসছে, তুমি ভালো আমি পরীক্ষা দিলে পরে বিপদ হয়ে যেত। ওর মাইন্ডসেটটা অনেক ভালো ছিল যে যেখানে হোক একদম এগ্রি গুচ্ছ পর্যন্ত ও চেষ্টা করে যাবে। এখন ও কিন্তু বুয়েটে সবচেয়ে ভালো সাবজেক্ট, মানে যে সাবজেক্ট কিছু সেটাই পাইতে পারবে। তো এরকম জি মাইন্ডসেট ভাইয়া, থাকাটা জরুরি। আমি সিকিউরিটি 882তম হয়েছি, আমি অলরেডি ডিসিশন নিয়ে নিছি আমি কুয়েটে ভর্তি হব। আমি কুয়েটের ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি, আমি শিওর আর কি কুয়েট ট্রিপলিতে ভর্তি হব, মানে এরকম আর কি। পরে দেখতেছি বুয়েট সিএসসি চলে আসছে। রাজশাহীতে থেকে যে এই রাজশাহীর সাথে বেইমানি করে কুয়েটে ভর্তির প্ল্যান নিছো, অপূর্বতা জানলে তো মারবে তোমাকে ধরে। হ্যাঁ, না ভাই, মানে কুয়েটে পড়ার খুব ইচ্ছা ছিল আর কি। আমাদের এখানকার এক ছেলে কুয়েট ট্রিপলি থেকে পাশ করে এখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আছে, এলাকার মানুষের আইডল জি, তুমিও কুয়েটে যাও, ভর্তি হও আর কি। এই পাগল, আমার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে অভিজিৎ কুন্ডু, সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে, সে তো রুয়েট থেকে পড়ছে। এই পাগল। এলাকার মানুষের আইডল ভাইয়া, ওই তাই আব্বু আম্মু ওখানে পড়াবে আর কি। ঠিক আছে আলামিন, অনেক আলামিন, ভালো লাগলো তোমার কথা শুনে। জি ভাইয়া বলেন। অনেক শুভকামনা থাকলো, অনেক ভালো দাদা পজিশন আসছে। বলেন। হ্যাঁ, তুমি তো সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, তাই না? জি ভাইয়া, না, সিএসসি তে পড়বো। ঠিক আছে, অনেক শুভকামনা থাকলো। দাদা কিছু অনেক, বলতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলামিন কথা তুমি বলো। অ্যান্সার করছিলে কয়টা? এটা কি দেখছিলে কোনোভাবে?
ভাইয়া আমি হচ্ছে হবে না বলে যা তাই মানে আমি যতটুকু পারবো আমি দিয়ে আসবো। ইভেন ভাইয়া একটা হচ্ছে অভিদাদা একটা ম্যাথ করা ছিল, উত্তর সবার শেষে আছে L/√2, মানে এল এর মান মনে হয় বুয়েটের হলে 70 ছিল। আমি বাংলা দিয়ে লিখে দিয়ে আসছি L/√2 এবং 70/√2 বা 35/2 এরকম লিখে দিয়ে আসছি আর কি যতটুকু। তবে ভাইয়া মেবি হয় হয় আমি 270 থেকে 80 মার্ক পেতে পারি বুয়েটে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি, জি, আমি হচ্ছে এরকমই হবে আর কি, অত বেশি হবে না। আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ম্যাথের এগুলো অ্যান্সার করতে পারিনি, স্থিতিবিদ্যাও পারিনি। স্থিতিবিদ্যা মনে হয় পারতেছিলাম না, গতিবিদ্যা পারছি। আর আমার স্ট্রং জোন ছিল অর্গানিক কেমিস্ট্রি, আমি অর্গানিক ভালো পারতাম আর কি। ইনশাল্লাহ ভাই আমি দোয়া করবেন আমি যেন কম্পিউটার সায়েন্স থেকে ভালোভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি। ইনশাল্লাহ ঠিক ভালো আছে, কাজ আর হবে। দেখা হবে সবার সাথে গ্র্যান্ড হ্যাঁ, এখন সেলিব্রেশন। এলাকার মানুষ যাতে তোমাকে আইডল ভাবে, বুঝছো? এভাবে পড়াশোনা করতে হবে। জি ভাইয়া, ক্যালকুলেটর হ্যাক্স তো একবারে মানে ওয়ান স্টপ সার্ভিস ছিল ক্যালকুলেটর হ্যাক্স। অপূর্ব দাদা মাঝে মধ্যে পরিচিত ভাইয়াকে নিয়ে মুখে মুখে অঙ্ক সব বলে তো, এগুলো কনফিডেন্স খুব লো হয়ে যেত আর কি, যে আমি তো এভাবে মুখে মুখে অঙ্ক পারি না, আমার কি আসলে হবে বুয়েটে আর কি। বুয়েটে চান্স পাওয়ার জন্য পরীক্ষার হলে সহজ ম্যাথ করা লাগে। এই যে তুমি হচ্ছে তার একটা মানে প্রকৃষ্ট উদাহরণ, যে হলে বসে সহজ ম্যাথ গুলা নির্ভুল ভাবে করলেই কিন্তু চান্স হয়ে যাবে। বুঝতে তুমি পারছো, যা কঠিন পারো কঠিন ম্যাথ পারা লাগে। ওটা অ্যান্সার করে দিয়ে আসতে পারলেই হয়, দ্যাটস ইট। হম। জি ভাইয়া, সহজ আমি কঠিন হচ্ছে কিছু না। গত রাতে অনেক বেশি সময় নিচ্ছি আর কি। গত রাত্রে আমার যাক, একটা বন্ধু সলভ দিছিল ফিজিক্সের, মেবি আমি ফিজিক্সে 10টা মোটামুটি অ্যান্সার পরিচিত মনে হচ্ছে, 10টা। আর কেমিস্ট্রি 10টা হবে, আর ম্যাথ আর কি হচ্ছে 8টার মতো এরকম হবে। আসলে ফিজিক্স তো রয়্যাল সাবজেক্ট। তুমি মাইন্ড করবে কিন্তু। না, ফিজিক্স আসলে রয়্যাল সাবজেক্ট। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরাও মেনে নিলাম ফিজিক্স রয়্যাল সাবজেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আসসালামু ভালো আলাইকুম। থাকো তুমি। অনেক শুভকামনা রইলো তোমার জন্য। ঠিক জি আছে ভাইয়া। সায়াম, আমরা পরবর্তী জনের কাছে যাই। জি, এরপরে আমাদের সাথে আছে সাফওয়ান মাহাদি, তুমি বলতে পারো এখন। আসসালামু আলাইকুম ভাইয়ারা। ভাইয়ারা আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং হ্যাঁ স্ক্রিনে হ্যাঁ। তো মাহাদি, কোনো শুনতে লেখা পাচ্ছি, নেই। ওয়ালাইকুম সালাম। এটা অপার ভাইয়ার একটু কপি করলাম, সরি ভাইয়ারা। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আমার নাম সাফওয়ান বিন আহমদুল হক, মানে সাফওয়ান মাহাদি। মাহাদি হচ্ছে আমাকে বাসায় সবাই ডাকে। আর আমি হচ্ছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে পড়ছি, এটা হচ্ছে অপার ভাইয়ার স্কুল। আর হচ্ছে আইডিয়াল স্কুল থেকে পড়ছি পড়ছি সরি, কলেজ হচ্ছে। আর হচ্ছে ঢাকা কলেজ থেকে পড়ছি ভাইয়া। আচ্ছা, সঞ্জয় দা হচ্ছে লাইভ শুরু হওয়ার টাইম হচ্ছে একটা কথা বলছে যে বুয়েটে সবাই হচ্ছে অলিম্পিয়াড বা টপার, এরকম ওরা হচ্ছে চান্স পাইছে। এখন আমি এর মধ্যে একটা কিছুও না ভাই। আমার হচ্ছে বুয়েটের র্যাঙ্ক যেটা আসছে, আমার বুয়েটের র্যাঙ্ক আসছে হচ্ছে 143। আমি আমার স্কুলেও এত ভালো র্যাঙ্ক আসতো না। কলেজে আসছে, স্কুলে এত ভালো র্যাঙ্ক আসতো না কখনো। ওই মিডিওকার স্টুডেন্ট ছিলাম। এখনো আমার স্কুলের অনেকে মানে দেখলে মনে হয় বিশ্বাস করবে না যে আমি বুয়েটে টিকছি। আমি নিজেও জীবনে এক্সপেক্ট করি নাই যে বুয়েটে টিকবো। কিন্তু বুয়েটে টিকার জন্য আমার মনে হয় সবারই একটা পুশ লাগে। আমার এই পুশটা ছিল হচ্ছে গিয়ে এনডিসি এক্সাম। এনডিসি এক্সামে হচ্ছে আমি এক্সামের আগে একটা কিচ্ছু পড়াশোনা করি নাই, কিন্তু লাস্ট উইকে হচ্ছে গিয়ে এমন খাটছি, এত খাটা আমি বুয়েটের জন্য খাটি নাই। কিন্তু এক সপ্তাহ পরে তো আর কোনো এন্ট্রান্স এক্সামে হয় না। আমার হচ্ছে রিটেন হয়েছিল, কিন্তু ওই আমার মনে হয় আমি রিটেন অত ভালো দিইনি, তো পিছিয়ে মেরিট আসার কারণেই হচ্ছে গিয়ে ভাইবা থেকে এমনি বাদ পড়ছি। কিন্তু ওই পুশটা শুরুতে একটু মন খারাপ হয়েছিল, কলেজ লাইফের শুরুতে। আমি হচ্ছে অত পড়া হইতেছিল না, আমারও ভাল লাগতেছিল না। এই বাবা মার একটু আশা ছিল হচ্ছে গিয়ে নটরডেমে পড়বে, আইডিয়ালে যারা পড়ে বেশিরভাগ বাবা মারই হচ্ছে এই আশাটা থাকে, ওই হিসেবে ছিল। পরে তো দেখতে হয় নাই, আমার একটু মন খারাপ ছিল। পরে হচ্ছে পরে হচ্ছে একটা জিদ আসছে, বুয়েটে হয় নটরডেমে হয় নাই তো কি হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি কনসিস্টেন্টলি পড়া শুরু করব। এখন হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে একটা ভালো ভার্সিটি, একটা ভালো ভার্সিটিতে চান্স পাই আমি হচ্ছে দেখাই দিব। এখন আমি হচ্ছে গিয়ে শুরুতে কলেজ লাইফের শুরুতে পড়া অতটা গুছাইতে পারি নাই। আমি আমি কোনো অনলাইনে কলেজ লাইফে তেমন একটা পড়ি নাই। অফলাইনে হচ্ছে সব দেরিতে শুরু করা ব্যাচ গুলোতে জয়েন করছিলাম। কিন্তু হচ্ছে আমি একটা জিনিস মেনটেন করছি, আমি হচ্ছে
পড়ি আর না পড়ি, ডেইলি হচ্ছে গিয়ে অন্তত কোচিং এ যা লেখাইছে ওই জিনিসটা যাতে আমার টাইম টাইমলি হচ্ছে পড়া থাকে, ওই ওই জায়গা থেকে যাতে পিছায় না যাই, এটা মেনটেন করে আগাইছি। আগানোর পর হচ্ছে গিয়ে আমি হচ্ছে অত একটা তুখোর স্টুডেন্ট ছিলাম না, আমি হচ্ছে এইচএসসি তে যা আসে শুধু ওটুকি পড়ে পড়ে কভার করে দিতাম। আমি আমার কেমিস্ট্রি বই এখন একটা দাগও নাই, কারণ কেমিস্ট্রি আমি বই পড়তে শুরুতে বই খুলে এত জিনিস দেখছি, পড়তে ভয় পেতাম। আমার হচ্ছে আমি আমার ঢাকা কলেজের একটা স্যারের কাছে পড়ছিলাম, তিনাথ স্যার, ওনার কাছেও আমি অনেক গ্রেটফুল। এরপর হচ্ছে গিয়ে টেস্ট তো দিলাম, টেস্ট দেওয়ার অনেকদিন পর আমি হচ্ছে আপনাদের মধ্যে খালি হচ্ছে অপর ভাইয়াকে 10 মিনিট স্কুল থেকে চিনতাম, আর হচ্ছে অভি দাদার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে কয়েকটা ভিডিও দেখছিলাম, আর হচ্ছে রাকিব ভাইয়া হিসেবে চিনতাম না। ওই ম্যাথ এন্ড সায়েন্স নার্ডস মানে একটা জোস চ্যানেল, এরকম চ্যানেল বাংলাদেশে আসলে নাই। ওই হিসেবে একটা তো ভালো চ্যানেল, ওই হিসেবে ক্যালকুলেটর হ্যাক্স থেকে হচ্ছে চিনছিলাম। পরে হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের কাছ থেকে শুনি ওরা হচ্ছে গিয়ে এফআরবি দিয়ে অনেকেই কামব্যাক করে ফেলছে। পরে আমার মনে হলো তাহলে এই ভাইয়াদের সাথে তো আগানো যায়, তাহলে হচ্ছে গিয়ে এসিএস এর ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিনি। আর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সে তো মনে হয় এইচএসসি এর আগে কয়েকটা ক্লাস হয়ে গেছিল, ওগুলো আমার করা হয় নাই। আমি ওগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের টাইম করছিলাম। প্র্যাকটিক্যালের টাইম করার পর দেখি হচ্ছে গিয়ে একটু লেন্দি ক্লাস, আমার তো অনলাইনে অতটা অভ্যাস নেই। শুরুতে হচ্ছে অনেক পেইন হইতো, দিনে আমি 4 ভাগ করে রাখছিলাম, এক একটা ক্লাস তো 3-4 ঘন্টা, 4 ভাগে করব, তাহলে হচ্ছে গিয়ে করা হবে। আর শুরুতে প্র্যাকটিক্যালের টাইম ক্লাসের সাথে সাথে পড়া হয় নাই, কারণ প্র্যাকটিক্যালে তখন একটু চিড়ে গেছিলাম গা। পরে হচ্ছে ইয়া প্র্যাকটিক্যাল শেষ, এখন হচ্ছে আমি হচ্ছে ভাবছি হচ্ছে এখন আর কোনো চিল টিল নাই, একদম গাড়ির সিট বেল্ট বেঁধে ফেলবো, একদম সব বাদ। আমার হচ্ছে কোনো ফেসবুক মেসেঞ্জার এগুলির দরকার নাই। হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে এক এক দুইজন ফ্রেন্ডের সাথে কানেকশন রাখছি, কারণ যদি কিছু লাগে আর কি। এই শুরু থেকেই হচ্ছে গিয়ে আর হচ্ছে আমার একটা প্রবলেম হয়েছিল, আমি আবার উদ্ভাসে ছিলাম তো, আমি হচ্ছে উদ্ভাসের উইকলির সাথে এসিএস এর ক্লাসটা শুরুতে কোপ আপ করবো কেমনে সেটা বুঝতেছিলাম না। পরে সেটারও একটা প্ল্যান বানাই হয়েছে, আমি সপ্তাহের 3 দিন এসিএস এর সব ফলো করব, আর 3 দিন হচ্ছে উইকলি এর সিলেবাস অনুযায়ী পড়বো। এটাও আমার হচ্ছে একটু কাজে দিছে। শুরুতে আমার উইকলিতে র্যাঙ্ক আসতেছিল, বুয়েটে চান্স পাওয়ার মতো র্যাঙ্ক আসে না, 1000-এর পিছে, মাঝে মধ্যে 900, মাঝে মধ্যে একেবারে 1800-1900। পরে গ্রাজুয়ালি ইমপ্রুভ হয়েছে, আর এই ইমপ্রুভটা হয়েছে হচ্ছে এসিএস এর ক্লাস আমি কনসিস্টেন্টলি করছি। আর দিনে হচ্ছে ওই 15-16 ঘন্টা এটা আমার দ্বারা সম্ভব না, আমি 10-11 ঘন্টা কোনো মতে পড়ার ট্রাই করছি, কিন্তু কনসিস্টেন্ট ছিলাম, আমি ফাঁকিবাজি করি নাই। ইভেন এইচএসসি রেজাল্টের দিনও আমি খালি রেজাল্ট দেখছি, শেষ, 5 পাইছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে এত লাফানোর আমার টাইম নাই, আমার হচ্ছে পড়তে হবে, সেই অনুযায়ী আগাইছি। আর হচ্ছে গিয়ে আপনাদের উপর হচ্ছে অনেক বিলিফ ছিল যে এই আপনাদের নোটগুলো পড়লে হয়ে যাবে, কিন্তু আপনাদের হচ্ছে আমার প্র্যাকটিস শিটটা হচ্ছে করা হয় না। আমি প্র্যাকটিস শিট জটিল সংখ্যাটা দিয়ে শুরু করছিলাম তো, ওইখানে দেখি অনেক ম্যাথ পারতেছি না, পরে মনে হলো হচ্ছে গিয়ে থাক, এটা দিয়ে আমার কনফিডেন্স চলে যাবে, আমি হচ্ছে আপনাদের নোটটা করি, আর হচ্ছে গিয়ে বইয়ের ম্যাথ গুলা করি, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক করি, এমনি আগাইছি। কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি সিএসসি পেয়ে যাব, এত ভালো র্যাঙ্ক আসবে। আমার হচ্ছে এমআইএসটি তেও র্যাঙ্ক আসছে 40, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার তো মানে 40 তো আমার কোথাও র্যাঙ্ক আসে নাই, মানে স্কুলের রোল হয়তো 70-80 জনের মধ্যে 40 রোল হইতো, এরকম অবস্থা ছিল একবারে। সেখান থেকে হচ্ছে আমি কনসিস্টেন্সির জোরেই আর আপনাদের সাপোর্টেই হচ্ছে আলহামদুলিল্লাহ এখন ক্র্যাক করে ফেলছি। অনেক ভালো লাগলো মাহাদি তোমার কথা শুনে। তো তোমাদের এই যে এই কথাগুলা শোনার জন্যই কিন্তু আমরা এই যে ওয়েট করি, সারা একটা বছর আমরা ওয়েট করি সত্যি বলতে, যে কবে এই বুয়েট বা সিকের রুয়েট বা ঢাবি এই রেজাল্ট গুলা হবে, এবং এই কথাগুলো আমরা শুনবো। আমরা জুনিয়রদের উদ্দেশ্যেও আমি বলবো যে এই যে কামব্যাক স্টোরি গুলা শুনে আজকে থেকেই শুরু করো। অনেক মেসেজ আসে যে ভাইয়া আমি আগে কিছু পড়ি নাই, অনেক পড়া বাকি, কি করব? সলিউশন তো একটাই, যে এখন থেকে ভালো করে পড়ো। এছাড়া তো আর অপশন নাই। এই যে মাহাদির কথা শোনো, এমআইএসটি তে 40তম, বুয়েটে 100, পজিশন কত বললাম মাহাদি? 100, 143। 143তম। চিন্তা করে দেখো, বুয়েটে 143তম সারা বাংলাদেশে, এমআইএসটি তে 40তম। হ্যাঁ, কাজে আমার এই স্কুলেও, আমি এটা যদি, আম্মুকে বলতেছিলাম আজকে স্কুলেও 143 হতাম না। মানে এই যে মাহাদি যদি এইটা পারে, তাইলে তোমরা যারা 24 ব্যাচের আছো,
25 ব্যাচের যারা আছো বা 24 ব্যাচের, তোমাদের প্রিপারেশন যেরকমই থাকুক এখনো শুরু করো। বিশেষ করে 24 ব্যাচের যারা আছে, এখনো এইচএসসি পরীক্ষার প্রায় 3 মাসের বেশি আসে, 4 মাসের 3.5 মাস আছে। এখন থেকে শুরু করো। এফআরবি দিয়ে আমাদের চলতেছে এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ হবে। ইঞ্জিনিয়ারিং একাডেমিকে যদি অনেক বেশি গ্যাপ থাকে, এফআরবি দিয়ে শেষ করো, তারপরে এইচএসসি পরেও যদি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে তুমি জয়েন করো, হয়তো 20-25টা ক্লাস আগে হয়ে যাবে এইচএস এর আগে। ওগুলা দেখো মাহাদি কিন্তু কভার করে ঠিকই দেখো 143তম হয়ে গেছে, মানে খুবই ভালো পজিশন চলে আসছে। তো মাহাদি, তোমার এই কথাগুলা জুনিয়রদের উদ্দেশ্যে আশা করি ওরা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আর তোমার জন্য তো অনেক বেশি শুভকামনা, অনেক ভালো করছো। এইভাবে আসলে মানে এইচএসসি লাইফে কামব্যাক সবাই করতে পারবে না তোমার মতো। বাট আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে তুমি একটা ট্রাই নাও, যে মাহাদি ভাইয়া পারলে আমি কেন পারবো না। আগামী 4 মাস কাজে লাগাও, এইচএসসি পরীক্ষা একটা ভালো জিপিএ পাই গেলে। আর এখন কিন্তু ব্যারিয়ারটা খুবই সামান্য, জিপিএ 5 পাইলেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 এবং ওভারঅল জিপিএ 5 থাকলেই তুমি সিকে রুয়েট এবং বুয়েটে পরীক্ষা দিতে পারবা। আর আমার মনে হয় এখন বুয়েটে চান্স পাওয়া আগে থেকে একটু ইজি হয়েছে, কারণ হচ্ছে এখন হচ্ছে প্রিলি আসছে তো। এখন হচ্ছে কয়েক স্টেপে, মানে তুমি ছোট ভাইয়েরা যারা আছো তুমি হচ্ছে সিঁড়ির ধাপের মতো আগাবা। শুধু সামনের সামনের ধাপটা যেটা সেটা দেখবা, তুমি একেবারে বুয়েট দেখো না। তাহলে হচ্ছে প্রিলিতে টিকলে দেখবা মাত্র 6,000 জন, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। 6,000 জনের মধ্যে বুয়েটে মনে হয় 1500-1600 জনের মধ্যে থাকলে মনে হয় পড়া যায়। তো তোমার একটা কনফিডেন্স আসবে হচ্ছে গিয়ে মাত্র 4 জনের মধ্যে একজনই তো হইতে হবে, এটা আমি পারবো। তো এই সিঁড়ির ধাপের মতো আগায়। ঠিক আছে মাহাদি, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। আর আমরাও ভাইয়া ক্লাসে আপনাদের প্রতি অনেক সবসময় গ্রেটফুল, এটা বলা হয় নাই। থ্যাঙ্কস সব ভাইয়ারাই, সব আপনারা অনেক হেল্প করছেন ভাইয়া। ঠিক আছে মাহাদি, আমরাও সবসময় এটা বলি, জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবসময় বলি যে আমাদের ক্লাস লেকচারটা ফলো করো, ফলো করে বাসায় অন্তত নিজে প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস করে যাও। আমাদের এই যে মাহাদি বললো যে জটিল সংখ্যার প্র্যাকটিস শিটে অনেক কঠিন ম্যাথ ছিল, এগুলা কিন্তু প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলোর পরে ছিল, তাই না মেহেদি? শুরুতে কিন্তু প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, শুরুর ম্যাথ গুলো সব করছি, কিন্তু ওই যে ওই হ্যাঁ, ওইখানে মানে অ্যাডভান্স ম্যাথ লেখা ছিল, আমি মনে করছিলাম পারবো, পরে দেখি আমার হচ্ছে 4 ঘন্টা ধরে করছি, দেখি হচ্ছে গিয়ে 25টা ম্যাথ মনে করা হয়েছে। এটা কিন্তু এরপর আমি ভাবলাম ক্লাসে সবসময় বলেই দিতাম যে আমাদের ক্লাস লেকচারটা ফার্স্ট প্রায়োরিটি, তারপরে প্র্যাকটিস শিটে আগে প্রশ্ন ব্যাংকের পার্টটুকু করবা, তারপর এক্সট্রা অ্যাডভান্স প্র্যাকটিস প্রবলেম যেগুলা, সেগুলো তুমি কি একটাও পারো সেটাও ভালো, না পারলে কোনো লসের কিছু নেই, এগুলো হচ্ছে বোনাস। তুমি পারতেছো মানে এক্সট্রা তোমার বেনিফিট অ্যাড হচ্ছে। বাট না পারলে ওগুলো না করেও তুমি ভালো পজিশন দেখো। আমাদের ক্লাস লেকচার প্লাস প্র্যাকটিস শিট থেকে শুধু প্রশ্ন ব্যাংকের পার্টটুকু পড়ে গেলেই কিন্তু ভালো পজিশন যে পাওয়া যায় সেটা তো তুমি প্রমাণ করেই দিলা। তো ঠিক আছে তো মাহাদি। ভাইয়া, ভাইয়া আমি হচ্ছে কয়েকজনকে একটু থ্যাঙ্কস দিতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, ওর জন্য আমার হচ্ছে র্যাঙ্ক একটু বুস্ট হয়েছে। ও হচ্ছে, ওর নাম হচ্ছে রাফি ভাইয়া। ও আমার হচ্ছে কে একটা ম্যাথ ইন্টিগ্রেশন আসছে, এটা আমি জীবনেও পারতাম না। এটা সেম ম্যাথটাই ও হচ্ছে আমাকে এক্সামের 2 দিন আগে ও করে দিয়ে দেখাইছে, দেখ মামা পারছি। আমি মনে করছিলাম এই ম্যাথ কেউ পারবে না, পরে দেখি ও পারছে, আমি কেন পারবো না। পরে দেখলাম ভাইয়া ওর জন্য 10 মার্ক বোনাস পাইছি আর কি, সেজন্য ওকে একটা থ্যাঙ্কস দিই। ঠিক আছে মাহাদি, আমরাও তোমার ওই বন্ধুকে আমাদের লাইভে ধন্যবাদ দিয়ে দিলাম। ও ঠিক আপনাদের আছে কথা মাহাদি। বলছে, ওই ওই আমাকে আপনাদের কথা সাজেস্ট করছে। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট বেশিরভাগ এইভাবেই আসে, যে সিনিয়ররা জুনিয়রদের যেমন 22 ব্যাচ 23 ব্যাচকে সাজেস্ট করছে, 23 ব্যাচ মানে ওই যে ফ্রেন্ড সার্কেল এবং জুনিয়র আমাদের। দেখবা যে আমাদের তো আলাদা করে কোনো মার্কেটিং টিমও নাই সত্যি বলতে। আমাদের যেই রকম মনে হয় যে আমাদের সব কিন্তু ওয়ার্ড অফ মাউথ, দেখা যায় যে 22 ব্যাচের স্টুডেন্টরা 23 ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছে, বা 23 ব্যাচের স্টুডেন্টরাই তাদের বন্ধুদেরকে বলতেছে যে না এখানে ভাইয়ারা ভালো পড়ায়, চলে আস। তো রাফি, তোমার বন্ধুর জন্য শুভকামনা থাকলো। মাহাদি, আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি। অনেক ভালো লাগলো ভাইয়া তোমার কথা শুনে, থ্যাংক অনেক ইউ ভাইয়া। ভালো মানুষ হও, অনেক বড় ইঞ্জিনিয়ার হও, অনেক শুভকামনা রইলো ভাইয়া। আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি। সো এরপর আছে আমাদের সাথে আফিয়া জাহিন অদিতি। আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, তুমি বলতে পারো এখন। আসসালামু আলাইকুম ভাইয়া, আদাব দাদা। হ্যাঁ আমি আদাব আফিয়া, শুনতে পাচ্ছি, শুরুতে একটা বলো। কথা বলতে চাই, মানে অনেকক্ষণ থেকে আমার একজন ফ্রেন্ড বলতেছে কথাটা বলার জন্য। ও ডিএমসি তে চান্স পাইছে এবং সে এসিএস কে অনেক কৃতজ্ঞতা, এর অনেক ক্রেডিট এসিএস কে দিয়েছে, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। তার দিকটা ক্লিয়ার করে দিলাম। আহ, আমি আফিয়া জাহিন অদিতি। আমি মোহাম্মদুল্লাহ সরকারি মহিলা কলেজ থেকে এবার বুয়েটে চান্স পেয়েছি। আমার র্যাঙ্ক এসেছে 283। আমার সাবজেক্ট সিএসসি। আচ্ছা, অনেক ভালো আমি পজিশন হাই আসছে। পেয়েছি।
আমার মা বাবা ওইদিকে লাইভ দেখছে, তো একটু পরে আসে আমাকে এসে বললো যে আমাকে ডাকতেছে। আমি মানে আমার মা বাবার যে সাপোর্ট পাইছি এরকম সাপোর্ট আমি কখনো কল্পনাও করি নাই পাবো এই সময়টাতে। মানে আমি ক্লাস ফাইভের দিকে আমার হচ্ছে কি মানুষজন বলতো ডাক্তার হবি ডাক্তার হবি, তখন আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছে একটু আস্তে আস্তে কমতে থাকে। পরে 6-7 আমি একেবারে ডিসাইড করে ফেলে যে আমি ডাক্তার জীবনেও হবো না। পরে আস্তে আস্তে যখন আমি বুয়েটের দিকে আর কি আবার আকৃষ্ট হইতে থাকি, আবার হচ্ছে কি ফিজিক্সে আমি একটু ইয়ে দিতে থাকি যে এগুলা একটু গুরুত্ব দিতে থাকি যে এটা করবো ওটা করবো, ওই হয় ভালো হবে, আমি বুয়েটের জন্য কি কি করলে ভালো হয়, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আগাইতে থাকি। আমার রেজাল্ট কখনো খারাপ ছিল না, কিন্তু আমি কখনো ফার্স্ট হইতে পারি না। এটা নিয়ে আমার ভাইয়া আমাকে অনেক খেপায়, খালি যে কোনো কিছু হয়নি খালি বলে সেকেন্ড। এজন্য মানে আমার মাঝে মাঝে খারাপ লাগতো আমি কখনো ফার্স্ট হইলাম না। পরে একটা র্যাঙ্ক নিয়ে চিন্তা করে আমি বাদ দিয়ে দিই যে থাক, এসব থাক। আমি যদি নিজের একটা স্বপ্নের জায়গায় যাইতে পারি, বইটা আমার স্বপ্ন, আমি ওই জায়গায় যাইতে পারি, আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, আমার আর কিছু লাগবে না। মানে এই টার্গেট নিয়ে আমি পড়তে থাকি। পরে এর অনেক কনভিন্সিং করা লাগে ফ্যামিলিকে, কারণ হচ্ছে মেয়েদেরকে তো ডাক্তার হওয়ার জন্য অনেক প্রেশার দেওয়া হয়। মানে ফ্যামিলি মনে হয় প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে আমার আলাদা আলাদা করে কনভিন্স করা লাগছে যে আমার ইয়ার জন্য, যে আমি ইয়ার মানে আমি ইঞ্জিনিয়ারিং এ কেন পড়তে চাই, যদি আমার ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে আমি কি করবো, আমার কি প্ল্যান, এসব নিয়ে অনেক কনভিন্স করা লাগছে মানুষকে। মানে আমার তখন আর কি হচ্ছে কি নিজের মধ্যে আর কি একটা ফাইট করার ইয়ে এসে পড়ে যেটা আমি পারবো আমি করব। তখন ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন যখন আমি নেই তখন ইন্টার আসে। ইন্টার হচ্ছে সবচেয়ে একটা ঝামেলার জায়গা আসলে বলতে গেলে। ইন্টারে আর কি এক একজনের রেজাল্ট এক এক রকম হয়ে যায়। মানে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম ইন্টারে, আমি কেমিস্ট্রিতে 53 নাম্বার পাই প্রথম পরীক্ষায়। মানে আমার এমসিকিউ আমি পরীক্ষা দিয়ে এসে ভাবছি আমি ফেল করবো, মানে এরকম একটা বাজে অবস্থা। পরে আর কি তখন আমি ঘুরে দাঁড়ানোর প্ল্যান করি যে না, আমি এভাবে এভাবে হেরে গেলে তো হেরে গেলাম, তাহলে তার বইটা স্বপ্ন পূরণ হবে না। তখন আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি যে না, ঘুরে দাঁড়াই, আমার তো কিছু করাই লাগবে, বসে থাকলে তো কোনো লাভ নাই। তখন আমি আস্তে আস্তে আহ অভিদাদার ইয়া কিনি, যে কোর্সটা সাইকেল কোর্সটা কিনি। ওখানে আমি সেকেন্ড পেপারটা কিনি, কারণ আমার সেকেন্ড পেপারের অবস্থা অনেক বাজে ছিল, মানে জঘন্যতম। পরে কেমিস্ট্রির জন্য কি করবো, কেমিস্ট্রির জন্য পরে আমি ইয়া করি, মানে হচ্ছে কি আমাদের এখানে মিজান স্যারের কাছে পড়তো, আমার মনে হয় অভিদাদা আপনি চিনবেন মিজান স্যারকে। আমিও মিজান স্যারের স্টুডেন্ট, আমিও স্যারের কাছেই পড়ছি কেমিস্ট্রি। জি। মানে তখন আমি আসলে আর কি আস্তে আস্তে কি সবকিছু গুছানো শুরু করি যে না আমার গুছানো লাগবে, আমি আসলে এরকম করে আগের মতো যেরকম কেয়ারলেস ভাবে পড়তাম ওভাবে পড়া যাবে না, আমার একটু গুছানো লাগবে। তখন আমি আস্তে আস্তে গুছানো শুরু করি। পরে মোটামুটি আমার নোট গুলো অনেক সুন্দর ছিল, আমি এটা নিয়ে একটু গর্ববোধ করতে পারি যে আমার নোট গুলো অনেক সুন্দর। আমি নোট থেকে পরে সবসময় পড়তাম। পরে এভাবে একাডেমিকে হচ্ছে কি আস্তে আস্তে রেজাল্ট একটু ইমপ্রুভ হইতে থাকে, আস্তে আস্তে ইমপ্রুভ হইতে থাকে। কিন্তু বায়োলজি রেজাল্ট ইমপ্রুভ হয়, তখন আবার প্রেশার আসা শুরু হয়ে যায়, তুই তো বায়োলজি ভালো পারিস, তুই মেডিকেলে পরীক্ষা দে, তুই মেডিকেলে পড়। আবার প্রেশার আসা শুরু হয়। কিন্তু না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আমি ডিসাইড করছি। পরে শেষমেশ আম্মু আব্বু গলে যায় আমার ইয়া মানে ফিজিক্স কেমিস্ট্রির নাম্বার দেখে, আমার প্যাশন দেখে আম্মু আব্বু গলে যায় যে না, তখন আমাকে একবার সাপোর্ট দেওয়া শুরু করে। তো এভাবে একভাবে শেষ হয়। মানে পরে টেস্ট পরীক্ষা আসে, টেস্টেও আমি ভালো করি, টেস্টে ভালো করি। পরে আস্তে আস্তে একটা জিনিস ভালো করলে না মনের মধ্যে কনফিডেন্স এসে যায় যে আমি হয়তো বা গেছে গিয়ে পারবো, হয়তো বা পারবো, হয়তো বা আমি পারবো। এভাবে যাইতে যাইতে যখন অ্যাডমিশন এইচএসসি আসে, এইচএসসির মধ্যে অনেক উত্থান পতন হয়। মানে এক সময় এই ঝামেলা আসে, এক সময় এই ঝামেলা আসে। এইচএসসি পরীক্ষাটা আমি পার করি, পার করার পরে এইচএসসিতে আমার নাম্বার আসে 1200। মানে আমি কল্পনাও করতে পারি না যে আমার 1200 ঘরের ধারে কাছে যাবে নাম্বার। আমি ভাবছি আমার 1100 থাকলে আমি কোনো মতে বলছি যে আমার যাতে বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো বসার মতো মার্কস থাকে, আমার পিসিএম এ 95%-এর উপরে মার্ক আসে। তখন তখন মনে হয় যে না, আমি হয়তো বা আমি পারবো, কিছু একটা পারবো। পরে যখন আমি অ্যাডমিশন নিয়ে আমি এসিএস এর কোর্সে প্রথমবার কি হচ্ছে কি ফুল এসিএস এর কোর্সটা নিই, তখন এসিএস এর কোর্স যখন আমি পড়া শুরু করি তখন মনে হয় যে আমি এতদিন আমি কি পড়ছি, আমি তো এতদিন কিছুই পড়ি নাই। কিন্তু আমার বেস্ট ছিল, আমি বুয়েটের একজন ভাইয়ের কাছে পড়তাম, ভাই অনেক ভালো করে পড়াইছে আমাদের ব্যাচে। তখন আর কি আমার বেস ছিল, সুতরাং আমি বলছি আচ্ছা আমি এই বেস ধরে আমি যদি যাইতে পারি আগাই, একটু আগাই একটু আগাই, তখন আস্তে আস্তে আগাইতে থাকি, তখন ভালো লাগে। কিন্তু এসিএস এর র্যাঙ্ক আর উদ্ভাসের র্যাঙ্কের মধ্যে আকাশ পাতাল তফাৎ। উদ্ভাসের পরীক্ষা আমি উদ্ভাসের যেহেতু পড়ে দিচ্ছিলাম, এসিএস এর সাথে যাচ্ছি, এই ডিসিশনটা নেই, কারণ দুইটা একসাথে কন্টিনিউ করা আমার জন্য সম্ভব না, আমি অল্পতেই অসুস্থ হয়ে যাই। এজন্য পরে আমি ইয়া করি যে বাদ দিই, আচ্ছা থাকে একটা বাদ দিয়ে দিই। পরে আমি এসিএস ধরে যাই, কারণ ওখানে আপনাদের মধ্যে যে কোনো একজন বলছিলেন যে বিশ্বাস করো এসিএস এর সাথে গেলে তোমরা পরীক্ষার সময় তোমরা কৃতজ্ঞ থাকবে না,
পরীক্ষার আগে কৃতজ্ঞ থাকবে না, পরীক্ষার সময় কৃতজ্ঞ থাকবে না, যেদিন রেজাল্ট দিবে ওই দিন তোমরা বুঝবে এসিএস তোমাদের কি উপকার করছে। প্রবাবলি অপূর্ব দাদা, না হলে অভি দাদা, আমি শিওর না। কিন্তু এই কথাটা আমার অনেক ভালো লাগে, তখন আমাকে অনেক শক্তি দেয় যে না আমি ঠিক পথে আছি, আমি ভুল পথে যাইতেছি না। এরকম যখন আসে, পরে আমি ডিসেম্বর মাসে মেডিকেলের কোর্স চালু হয়, তখন আবার হচ্ছে মেডিকেলে যেহেতু বাসা থেকে একটু আসে আচাপ, আমি মেডিকেলের কোর্সে ভর্তি হই উদ্ভাসে। পরীক্ষা দেওয়া শুরু করি। প্রথম পরীক্ষা দেওয়ার পরের দিন আমাদের আসে যে বুয়েটের প্রিলি হচ্ছে 24 তারিখ। আমি পুরোপুরি ভেঙে যাই। আমি প্ল্যান করে রাখছি যে আমি রোজার মাসে পড়াশোনা শেষ করব। আমি পুরাপুরি তখন আমি একেবারে পুরো হতাশ হয়ে যাই, আমি আর কিচ্ছু ভালো লাগে না, আমি কি পড়বো তখন। তার উপরে এসে এসে 2 বেলা ক্লাস, এসব মেনটেনও আমি করতে পারতেছিলাম না। পরে আস্তে আস্তে ধীরে ধীরে যে আচ্ছা সবকিছু গুছাইনি, পরে এভাবে ধীরে 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 কি সব জিনিসটা হচ্ছে কোনো কিছু আসলে ব্যাপারটা সবার জন্যই আসে, ঝামেলা যদি আসে ব্যাপারটা সবার জন্য আসে, আমার জন্য একা না। এজন্য তখন আর কি মেনে নেই যে এটাই বাস্তবতা, সবাই এরকম এটার মধ্যে দিয়ে যাইতেছে, আমার এটার মধ্যে ভালো করার। এরপরে হচ্ছে মোটামুটি পড়াশোনা করি। আমার এর মাঝখানে আমার কাজিনের বিয়ে ছিল। আমি বিয়ের গায়ে হলুদ খাই নাই, কিছু খাই নাই, জাস্ট বিয়ের দিন আমি ডিসাইড করছি আচ্ছা আমি 6 ঘন্টা সময় নষ্ট করি, বিয়ে তো একবারই আসে জীবনে, আমি 6 ঘন্টা সময় নষ্ট করি, আমি 6 ঘন্টা সময়টা নষ্ট করি। না নষ্ট না, বলতে গেলে অনেক ভালোই করি, মানে অনেক মজা হয় দিন। বাট তবুও না গেলে অনেক রিগ্রেট হইতো যে তখন মনে হয় কিছু মনে হচ্ছে, আচ্ছা আমি কিসের জন্য চাইতেছি আসলে, এমন তো না যে আমার বুয়েট চান্স পাই গেলে আমার জীবন পুরো সেটেল হয়ে যাবে। আমার ফ্যামিলিকে খুশি করার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তারা আজকে যে খুশি হয়েছে তার চেয়ে ভালো আর কোনো ফিলিংস নেই। মানে একজন একজন কল দিতেছে, বলতেছে, তারা ডে দিতেছে যে আমার ছোট বোন এখানে গেছে, আমার ছোট বোন এখানে গেছে, আমার ভাগ্নি এখানে গেছে। এর চেয়ে ভালো ফিলিংস আর কিছু নেই। আর আমার মা বাবা তো অনেক গর্বিত, মানে আমি কল্পনাও করতে পারি না যে আমার মা বাবা এতটা গর্বিত হবে, কোনোদিন কোনোদিন এতটা গর্বিত করতে পারবো আমি ভাবি নাই। পরে আসলে আহ মেডিকেল পরীক্ষা দিয়ে আমার মেডিকেলে একটুর জন্য হয় নাই, মানে পয়েন্ট পয়েন্ট নাম্বারের জন্য হয় নাই। তখন আর কি আমার মনে হয় যে মেডিকেলে পাইলাম না, আমি কি বুয়েটে পাবো? তো পরে পরে হয়েছে, আচ্ছা মেডিকেলে তো আমি পাই নাই, যে কারণে পাই না এটা আমি ভালো করে জানি, শর্ট সিলেবাসের বাইরে কিছু লাগাইতে পারি না। আচ্ছা যাই হোক, পরে এমএসটি পরীক্ষা আমি দেই। আমার ইচ্ছে ছিল যে ঢাকার বাইরে পড়াবে না, বাবাও বলতেছে তোমাকে ঢাকার বাইরে আমি দিব না। তো এমএসটি পরীক্ষা আমি দেই। এমএসটি পরীক্ষা দেওয়ার পরের দিন আমার জ্বর ওঠে বাসায় আসার পর। আমার একেবারে একটানা জ্বর, বুয়েট প্রিলির আগেও জ্বর, বুয়েট প্রিলির দিন আমার কোনো মতে আমি 4টা নাপা এক্সট্রা খাই, নাপা এক্সট্রা খাই, আমার জ্বর কমে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু মাথা অনেক ভো ভো থাকে, মানে হচ্ছে গিয়ে অনেক ধরে থাকে। আমি প্রিলি দিয়ে মানে আমি 50টার উপরে মনে হয় দাগাইছি, আমার মনে হয় যে আমার মানে হবে না চান্স, আমি আশা ছেড়ে দিচ্ছি। পরে ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিব, কিন্তু আমার নেওয়ার জন্য মনে টানতেছে না। পরে আমি বুয়েট রিটেনের প্রিপারেশন নিতে থাকি, না আমি বুয়েট রিটেনের জন্য প্রিপারেশন নিব, জ্বরের মধ্যে যেভাবে থাকুক আমি বুয়েট রিটেনের প্রিপারেশন নিব, জ্বর তো কমে না। পরে আমার ইয়ার দিন মানে 27 তারিখ খেয়াল হয়, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ খেয়াল হয় যে আম্মু বলে যে আচ্ছা তোমার অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত মনে হয়, যেহেতু জ্বর কমতেছে না। পরে আমি ওই দিন অ্যান্টিবায়োটিক খাওয়া তখন থেকে শুরু করি। এই অ্যান্টিবায়োটিক চলার মাঝখানে আমি ঢাকা ভার্সিটির পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। পরে আমি পরীক্ষা যেহেতু ভালো হয়েছে, এখন এই জ্বর নিয়ে তো সিকিউরিটি যাওয়া সম্ভব না। এখন আমি যদি রাজশাহী যাই জ্বর নিয়ে তখন তো মানে সম্ভব তো না। তখন আমি সিকিউরিটির পরীক্ষাটা বাদ দিই। সিকিউরিটির পরীক্ষা বাদ দেওয়ার পরে তখন গেছে মনের মধ্যে অনেক একটা কষ্ট এসে পড়ে যে আমি সিকিউরিটির পরীক্ষা দিতে পারতেছি না। মানে অনেক বাইরে বাইরে যদি ভাবও দেখাই যায় সমস্যা নেই, আমার ঢাকা ভার্সিটি হয়ে যাবে, কিন্তু কিছু তো ডিসাইড হয়। অনেক হতাশার মধ্যে চলে যাই, তবু কোনো মতে আর কি করার চেষ্টা করি। এর মাঝখানে আসলে বই রিটেনের আগে আমার সমস্যাটা হয়েছে, আমি কেমিস্ট্রি কোনো জ্ঞানমূলক কিচ্ছু করে যাইতে পারিনি, যা ভাবছিলাম যে এই কয়েকদিন কেমিস্ট্রি যেমন নামকরণ, জৈব যৌগের নামকরণ, পরে ইলেকট্রন বিন্যাস, সেগুলো লাস্ট মোমেন্টে না দেখলে হয় না। আমি বইয়ের রিটেন এগুলো লিখতে পারি নাই, মানে আমার র্যাঙ্ক এটার জন্য পিছিয়ে চলে গেছে আসলে। কিন্তু তবুও মানে যে জ্বর আসছিল আমি ভাবছিলাম যদি পরীক্ষা দিতে না পারি তখন কি হবে। বুয়েট প্রিলিতে যেদিন চান্স হয় 26 তারিখ রেজাল্ট দেয়, মানে 3টার সময়, মানে আমার যে সিনিয়র ভাইয়ের কাছে পড়তাম ওই ভাই আমাকে মেসেজ দেয় তুমি পাইছো। আমি তো তখন যে আমি খাইতেছি, মানে তখন আমি যে মেসেজটা আসছে আমি মেসেজটা চেক করলাম যে আমি পাইছি, মানে কিসে পাইছি কিভাবে পাইছি আমি কল্পনাও করতে পারি নাই। মানে ধাপে ধাপে কি একটা ধাপ পার হয়ে গেলে সবকিছু ইজি হয়ে যায়। পরে সিকিউরিটি পরীক্ষা দেই নাই, যখন এমআইএসটি রেজাল্ট আসে পরে সিকিউরিটি পরীক্ষা দেই নাই, আমি হতাশায় ভুগতেছি, এমআইএসটি 16তম হই, তখন আমার হতাশা একেবারে পুরো শেষ হয়ে যায় যে না ভালো করছি। না আমি আসলে চলে যাই নাই, হচ্ছে গিয়ে আসি, আমি ট্র্যাকে আসি, মানে কিছু একটা তো আছে, বুয়েট না হলেও কিছু একটা আছে আমার হাতে। তখন আমি আর কি আবার আশা ফিরে পাই, তখন বুয়েট পরীক্ষাটা অনেকটা চিল মোডে দিই।
কিন্তু সমস্যা হচ্ছে বেশি চিল মোডে গেলে আসলে আমার সিলি মিস্টেক হয় বেশি, এবং আমি পরীক্ষার হল থেকে বের হয়ে বুঝি যে আমার এই জায়গায় মিস্টেক হইতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভাবি নাই যে আমি সিএসসি পাবো। আমার সেকেন্ড চয়েস ছিল মেকানিক্যাল, আমি ভাবছিলাম আমি মেকানিক্যালে পাবো, আমার মেকানিক্যাল সাবজেক্ট অনেক পছন্দ। আমি ভাবছিলাম যে আচ্ছা যেহেতু আমার শরীর খারাপ তার উপরে পড়তে পারতেছি না, আমি প্রথম চয়েস সিএসসি দিলেও হয়তো বা কোনো সমস্যা হবে না, আমি মেকানিক্যাল মেকানিক্যাল সেকেন্ড চয়েস দিই, আমার মেকানিক্যাল আসবেই, কিন্তু এখন সিএসসি এসে গেছে। আমি ওদিকে ম্যাথে দুর্বল, এখন ঝামেলা লাগতেছে। আর ফিজিক্স আমার অনেক ভালো লাগে, অপূর্বতাদের ক্লাস সবচেয়ে বেশি ভালো লাগছে ফিজিক্সে, কথাগুলো সত্য। কারণ অপূর্বতাদের ক্লাস আমি যখন শেষের দিকে লাইভ করা শুরু করি, কারণ তখন তো রেকর্ডের ক্লাস করার সময় নাই, তখন অপূর্বতাদের ক্লাসগুলো যখন করতাম, যে তখন একটা অঙ্ক পারতাম, তখন এমন ভালো লাগতো, যখন অভিজ্ঞতার ক্লাস করতাম অনেক ভালো লাগতো, কাজী রবিবুল ভাইয়ের ক্লাস ভালো লাগতো, আর সঞ্জয় দাদার ক্লাসগুলা, অর্গানিক কেমিস্ট্রি ক্লাসগুলো আমি সবগুলো লাইভ করছি। তখন আর কি হচ্ছে কি, যখন লাস্টের দিকে এরকম লাইভ ক্লাস করা শুরু করি মানুষের সাথে, তখন কি মনে হয় যে না আমি আছি, ট্র্যাকে আছি। কি নিজের কাছে সেলফ ভ্যালিডেশন থাকলে হয়তো বা অনেক সোজা হয়ে যায় জিনিসপত্রগুলো। ঠিক আছে অদিতি, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে। এমআইএসটি এবং বুয়েট দুই জায়গাতেই অনেক ভালো পজিশন আসছে, আর আমাদের উপর বিশ্বাস রেখে যে আমাদের ক্লাসগুলা কমপ্লিট করছো। আশা করি যে বাকি যারা এই কথাগুলা তোমার শুনতেছে, আমরা সবসময় লাইভে এটাই বলছি যে যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় তোমাদের জন্য যেটা বেস্ট হবে সেই ডিসিশনটা নিয়েই আগাই। কাজেই তোমরা যদি আমাদের কথা শুনে কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাচের সবগুলা ক্লাস কমপ্লিট করতে পারো, নিজে জাস্ট বাসায় খালি প্রশ্ন ব্যাংকের পার্টটুকু যদি খালি শেষ করো প্র্যাকটিস করে, তাহলেও এরকম ভালো একটা পজিশন চলে আসবে। তো দাদা অদিতি একটা আমাদের কথা উপর বলি, বিশ্বাস রাখছে। হ্যাঁ অদিতি বলো। কাজী রকিবুল ভাইয়ার এমসিকিউ ক্লাসগুলো জুনিয়ররা যারা শুনতেছো, এটা হচ্ছে কি 100-এ 100। এটা যদি আমি এইচএসসির আগে করতাম আমার কোনো টেনশন থাকতো না। এগুলো এর চেয়ে ভালো এমসিকিউ ক্লাস আর কোথাও নাই। আর অপূর্ব দাদার ক্লাসের ম্যাথ গুলো সবগুলো ভালো করে করবা, আর সঞ্জয় দাদার ক্লাসে যে এমসিকিউ গুলোর কথা বলে সে মাঝখানে মাঝখানে দিয়ে দেয়, সেগুলো স্কিপ করো না, সেগুলো অনেক অনেক ভালো হয়। আর অভিজ্ঞতা তুষার ভাইয়া সবসময় একেবারে ফ্যাকচুয়াল জিনিসগুলো পড়ে, এখানে অপর ভাইয়া নাই, কিন্তু অপর ভাইয়ের ক্লাসগুলা অনেক গুছানো থাকে। আমি বলি তোমরা সবগুলা ক্লাস যদি করো, তোমাদের কেউ আটকায় রাখতে পারবে, মানে তোমাদের যদি 15 দিন যাবত জ্বর থাকে তাও তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। ঠিক আছে অদিতি, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই পজিশনে আসছো। অনেক ভালো ইঞ্জিনিয়ার হও, অনেক শুভকামনা থাকলো। আর যে কোনো প্রয়োজনে, যেহেতু তুমি সিএসসি নিয়ে পড়বা, তো রাকিব আছে তোমাদের সিএসসি থেকে, যে কোনো ব্যাপারে রাকিবের থেকে সাজেশন নিতে পারো। তো অনেক শুভকামনা রইলো। আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি। জি ভাইয়া। এরপর আছে বাঁধন গুহ। বাঁধন, বলতে পারো। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বাঁধন বলো। হ্যাঁ দাদা নমস্কার, আমি আর কি দক্ষিণবঙ্গের, অর্থাৎ এদিকে আমার একটু কথা বলতে ভুলে যেতে পারে, হয়তো ক্ষমা করে দিবেন। আমি বুয়েটে 406তম হয়েছি, আমার সাবজেক্ট আসছে মেকানিক্যাল। তো প্রথমে যদি বলতে থাকি যে আমার কলেজ ছিল তালা সরকারি কলেজ, হয়তো বা কেউ নামও শুনতে পারবে না এখানে। সাতক্ষীরা নাকি? সাতক্ষীরা, সাতক্ষীরা হ্যাঁ থেকে হ্যাঁ। ইয়ার সাথে কথা হয়েছে, দাদার সাথে, অপূর্ব দাদার সাথে। তো আহ, আমি যদি সত্য কথা বলতে চাই, আমি এসিএস মানে আমার যখন আর কি লাস্টের দিকে এইচএসসির 3 মাস অথবা 4 মাস বাকি, তখন আমি এসিএস সম্বন্ধে জানতে পারি। আমার এসিএস সম্পর্কে কোনো কিছু বা অনলাইন সম্পর্কে কিছুই জানতাম না। তো আমার জীবনের ফার্স্ট লাইভ ক্লাস করছি অভিদত্ত দাদার, একটা ম্যাথ ছিল ট্রাইগোনোমেট্রি। তো ওইটা দেখে মনে হলো যে আসলে আমাদের প্রথাগত যে স্যারেরা আছে তাদের থেকে কন্টেন্টের মান অনেকটা বৃদ্ধি পাইছে আমার, মানে আমি পারবো আর কি। তো পরবর্তীতে ক্লাস করতে লাগলাম, লাস্টে এফআরবিতে যুক্ত হই। সত্য কথা বলতে গেলে অপূর্বদের ক্লাসগুলো দেখলে আমার তো পুরাই মনে মাথায় হয়ে যেত যে আসলে এত ভালো পড়ানো যায় বা এত কন্টেন্ট সুন্দরভাবে গোছানো যায়, আমি এটা জানতামই না। তো পরবর্তীতে এইচএসসি দেওয়ার পরে যখন অ্যাডমিশনে আসি, আসলে সত্য কথা অ্যাডমিশনে এসে আমার অনেক গ্যাপ ছিল। আমি এখনো সত্য কথা বলতে গেলে পদার্থবিজ্ঞানের যে সেকেন্ড পেপারে স্থির তড়িৎ আছে, আমি বুয়েটেও করে যাইনি, কারণ আমি যখনই ওই চ্যাপ্টার করতে যাই তখনই অসুস্থ হয়ে পড়ি। তো আমি আর কি ডিসেম্বর মাসে ওই চ্যাপ্টারটা ছিল যে ওই সময় হয়তো বা আমি আপনার রেকর্ডেড ক্লাস গুলো দেখতাম। তো যখন আমি স্থির তড়িৎ করতে গেলাম তখন অসুস্থ হয়ে পড়ি। তো মোটামুটি 10 দিন মতো গ্যাপ যায় আমার, গ্যাস্ট্রিক ধরা পড়ে আর কি, মানে আমার আর কি
সত্য কথা বলতে গেলে আমি রাতে ঘুমাইতাম না, সকালের দিকে ঘুমাইতে যেতাম 7টার দিকে, আর 10টার দিকে হয়তো বা বা 10টা, আমি মানে প্রচুর ঘুমের ঘাটতি পড়তো, খাওয়া দাওয়া সব ছিল বাট আমি খাইতাম না। তো এইভাবে মোটামুটি গেল। তো পরবর্তীতে বুয়েটের পিলি পরীক্ষার দিন একটা মজার বিষয় হয়, যে পিলি পরীক্ষায় প্রথম 10 মিনিট আমার মাথা পুরা ব্ল্যাঙ্ক ছিল, মানে আমি কিছু উত্তর দিতে পারি নাই। আমি ভাবতাম যে আসলে আমি কি করতেছি, যে 10 মিনিট আমি কিছুই উত্তর দিতে পারি নাই। তো পরবর্তীতে 50 মিনিটে সর্বোচ্চ হলে 55টা এমসিকিউ দাগাইতে পারি, বাট প্রত্যেকটাই শিওর ছিলাম। তো আমি ভাবছিলাম যে চান্স হবে না, বাসায় এসে সবাইকে বললে তো আমি কান্নাকাটি করতেছি, আসলে অনেক দিন থেকে স্বপ্ন বুয়েটে চান্স পাবো। বাট তখন আর কি ভাবলাম যে ঢাকা ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা নিই, তারপরে দেখি কি হয়। তো দেন সিকিউরিটির জন্য কিছু পড়ি নাই। 27 তারিখে মেবি রেজাল্ট দিছিল, 27 তারিখে কি 28 তারিখে পিলে দেখলাম হইছে। তো দেন আবার সিকিউরিটি পড়ি। তো ভিতরে অনেকটাই গ্যাপ ছিল যে আসলে অনেক কিছু মনে করতে পারছিলাম না। তো পরে সিকিউরিটি পরীক্ষা দিই, বাট সিকিউরিটি পরীক্ষাটা আমার মন মতো হয়েছিল না। আমার সিকিউরিটি পজিশন আসছিল 2388, মানে বেশ পিছনের দিকে আর কি। আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো বা 500-র ভিতরে থাকবে, কারণ আমি উদ্ভাসে যখন পরীক্ষা দিতাম আমার অল টাইম র্যাঙ্ক আসতো 500-র ভিতরে। তো আর কি পরে দেখি আসি নাই। তো পরে আর কি সমস্যা নাই। তো ঢাবির জন্য ঢাবির পরীক্ষা আর কি ভালো হয়েছে। তো পরবর্তীতে যখন আমি আর কি রেজাল্ট দিল বুয়েট পরীক্ষার আগের দিন কারা, তখন সেদিন কারা বুয়েট পরীক্ষার আগের দিন আমি তো জাস্ট 1 ঘন্টা ঘুমাইছি রাত্রে। তো দেখি আমার পজিশন আসছে 2388, বাট অনেক পিছনে, আমার তো এক্সপেকটেশন ছাড়াও অনেক বাইরে চলে গেছে। তো আমি ভাবছিলাম যে বুয়েট হয়তো বা চান্স হবে না। তো পড়ি, দেখা যাক কি হয় আর কি। তো বুয়েটের পরীক্ষার হলে যে সত্য কথা, আমি কেমিস্ট্রি ধরে শুধু সঞ্জয় দাদার কথা মনে পড়ছিল, যে সঞ্জয় দাদাকে যদি এখন মানে পাওয়া যেত, তা মনে হচ্ছিল যে তখন আমি মিষ্টি খাওয়াই সঞ্জয় দাদাকে, যে এতবার অর্গানিক কেমিস্ট্রি গুলো করাইছে আর এত ভালো লাগছে। আর অপূর্ব দাদার জন্য তো কিছু বলার নাই, মানে মানে আমি সত্য কথা বলতে গেলে তাদের আমার মাথার উপরে তুলে রাখবো, কারণ যে অপূর্ব দা আমি লেকচার স্লাইড গুলো নিজে হাতে ম্যাথ করছি। তো যে দেখি আমার 2-3টা ম্যাথ হুবহু কমন পড়ছে ভাই। ওই একটা ম্যাথ ছিল সম্ভবত ওই, আপনার হচ্ছে মেগা ইলেকট্রোভোল্টে শক্তি ইয়া দিয়ে, ওইটা মানে হুবহু পড়ছে। তো দেখে মনে হচ্ছে কি যে আসলে ওনারা যা করাতেন মাঝে মাঝে কঠিন ম্যাথ করাতেন, আমি ভাবতাম ভাইরে যে এইগুলা করাচ্ছে কেন। তো পরে ভাবলাম যে এগুলো আসলে করার দরকার আছে, পরীক্ষার হলে যে প্রত্যেকটা কোশ্চেন আমার কাছে সহজ লাগে। বাট আমি মোটামুটি আমার 1 ঘন্টার ভিতরে বুয়েটের 24টা কি 25টা দিছিলাম। 24টা বা 25টা শিওর দিছিলাম একদম। 25টাই মোটামুটি শিওর ছিলাম যে আমার আর কি হয়ে যাবে। তো দেন আর কি 25টা দেওয়ার পরে আর তখন মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম, জাস্ট পিলি পরীক্ষার মতো কাজ করতেছে না, মানে একটু বেশি নার্ভাস হয়ে পড়ছিলাম। তারপরে পার্সিয়াল টিএল দিয়ে দিছিলাম, অনেকগুলাই দিছিলাম, তো মোটামুটি মনে হয় 27টা বা ওরকম কাছাকাছি শিওর হইতে পারে। তারপরে আর কি এই যে আমি কালকেও অসুস্থ ছিলাম ভাইয়া, হসপিটালে ভর্তি ছিলাম, মানে টেনশনে আর কি, গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে বা বিভিন্ন ধরনের। তো মোটামুটি এই র্যাঙ্ক আছে। আর সত্য কথা বলতে গেলে এসিএস আমার জন্য অনেক করছে। আমি বিশ্বাস করি হয়তো বা এসিএস না থাকলে হয়তো বা আমি চান্সও পাইতাম না, কারণ আমি যে জায়গা থেকে পড়ছি এই জায়গা থেকে মনে হয় সম্ভবত 10 বছর আগে বা 15 বছর আগে হয়তো ভাই একজন বুয়েটে চান্স পাইছে, আর এদিকে কেউ বুয়েটে আর কি এক্সপেক্টও করে না যে বুয়েটে চান্স পাবে আর কি, সত্যি কথা বলতে গেলে। আর এখন যেহেতু আসছে, তো আমি অ্যাজিউম করছিলাম যে আমার 900 বা 1000তম পজিশন আসতে পারে। বাট পরে দেখলাম যে ও আর কি ওর থেকে আগে আসছে। সঞ্জয় দাদাকে তো জানাইছিলাম প্রথমেই যে দাদা আমার এরকম ফুটেক্সও পাইছি 312তম, জাহাঙ্গীরনগরেও দিছিলাম, মোটামুটি ওইখানে হয়ে গেছে। তো আর কি জাস্ট সিকিউরিটির জন্য দুঃখ ছিল যে আর কি বা র্যাঙ্কটা অনেক পিছাই গেছে। তো পরে মনোবল রাখছি যে না পারবো। তো জুনিয়রদের উদ্দেশ্যে এটাই যে কখনো হতাশ হওয়া যাবে না। আর আমার মতো কেউ রাত জেগে অতিরিক্ত রাত জেগে পড়াশোনা করো না, স্বাস্থ্যের প্রতি একটা খেয়াল রাখার মানে খুব দরকার। আর সত্য কথা বলতে গেলে আমি ওই সময় ব্যাপক সাফার করছি যখন এইচএসসি লাইফে। আমার তো আর কি আশেপাশে গাইডলাইন, এমনকি বুয়েটের একটা ম্যাথ, কঠিন ম্যাথ পড়ছে ওই ম্যাথটা সলভ করব সেরকম স্যার এখানে ছিল না। মোটামুটি আমার সরকারি কলেজে আমি যেখানে পড়ছি মোটামুটি মনে করেন যে বছরের 9 মাসই কোনো ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথের বা কোনো টিচারই থাকতো না। আমি তো কোনোদিন এক্সপেক্টই করিনি যে বুয়েট হয়তো বা আমার জন্য হবে। তো এসিএস এটা আমার জন্য অনেক উপকার করছে। আসলে এসএস এর যত মানে পরীক্ষার সিস্টেম গুলো আমার কাছে ভালো লাগছে। আর সত্যি কথা এসএস এর যে কন্টেন্ট আছে, যে কন্টেন্ট ওনারা দিচ্ছেন, তো মনে হয় না এর এগুলো করে মানে কেউ অনেক ভালো পজিশনে যাওয়া যাবে, খারাপ তো হওয়ার কোনো কথাই নাই সত্য কথা বলতে গেলে। আর আর কি মোটামুটি আমার তো হয়তো বা এইচএসসি লাইফে যে লাস্টের 3-4 মাস এসএস পাইছি বা তার থেকে একটু বেশি হয়তো বা,
প্রথম দিক থেকে পাইলে হয়তো বা আমার গ্যাপ থাকতো না। আহ তো এইগুলোই আর কি। আর এখনো আর কি বলতেছি, নার্ভাস মনে হচ্ছে। আর সত্য কথা বলতে গেলে আমার কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো জ্ঞান বুদ্ধি নাই। আমি ভাবছিলাম যে বুয়েটে হইলেই হচ্ছে, অভিদাদার মতো যে একটা সাবজেক্ট পাইলেই হচ্ছে। বুয়েটে 1300 বাস্তব হইলেও আমি খুশি আর কি। কারণ তো মনে করেন এইদিকে এক্সপেক্ট করে না কেউ, ভাই বুয়েটে তুমি চান্স হয়েছে এরকম আমাকে বলা হয়, যে আমাকে এরকম থেকেও বলা হয় যে সবাই, আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পাইছে, তো বলা হলো যে ও তো ঢাকা মেডিকেলে পাইছে, তোমার তো চান্স হয়নি, তো তোমার কোথাও হবে না আর কি, এরকম আর কি আমাকে ফোন দিয়ে বলা হতো। তো সত্য কথা বলতে গেলে বাবা মার একটা সাপোর্ট ছিল, যে অনেক সাপোর্ট দিচ্ছে তারা। অ্যান্ড আপনাদের কথা বলতে গেলে অপূর্ব দাদা, অপার ভাইয়া, এগুলো মনে করেন যে আসলে বলতে গেলে আমাদের জন্য একটা আশীর্বাদ, যারা আমরা দূরবর্তী। সত্য কথা বলতে গেলে আমি এনডিসি তে এক্সাম দিই, বাট আমি না পড়ে এক্সাম দিছিলাম, চান্স হয়নি। ওই জায়গায় একটা দুঃখ ছিল যে আসলে এনডিসি তে পাইলাম না, আমার জীবনে তো বুয়েট হবে না। তো পরবর্তীতে বাসায় এসে আর কি খুব মন টন খারাপ করি, তো এখন ওই মন খারাপটা আর খুব লাগতেছে না, যে আসলে এখন কোনো অভাব বোধ করছি না। তো এটাই যে, সত্য কথা বলতে গেলে আমার সিরিজ এর কন্টেন্টের মানে এত ভালো লাগছে যে মনে হয় না এর বাইরে থেকে মানে বুয়েটে আসা পসিবল। কারণ কত প্রকারের ম্যাথ গুলো যে অপূর্ব দাদা করাইছে ক্লাসের ভিতরে, মানে মোটামুটি আমার 2-3 বার উত্তর বের দিয়ে মুখস্থ হয়ে গেছে, যে ভাই যে এই ম্যাথের উত্তর এইটা আসবে, মানে মুখস্থ হয়ে গেছে পর ফিজিক্সে আমার করতে করতে। আর ম্যাথ বলতে গেলে সত্য কথা গ্যাপ ছিল না, গ্যাপ ওই ফিজিক্সের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টারই ছিল। এন্ড মোটামুটি তো দিছি কত দূর কি আর কি। অনেক ভালো লাগলো বাঁধন তোমার কথা শুনে। আমাদের আসলে অনলাইন এডুকেশনের সার্থকতাটা এখানেই, যে এইখানে তোমরা একদম প্রত্যন্ত অঞ্চলের একটা কলেজ থেকেও, মানে ইনফ্যাক্ট আমি যদি এটাও বলি যে তোমার যদি খালি নিজের ইচ্ছা থাকে, যারা অনলাইনে আমাদের কোর্সগুলোতে আসো একাডেমিক বা এডমিশন, তুমি যেই কলেজেই পড়ো কেন, সেটা জেলা শহরের বা উপজেলা শহরের যেই কলেজই হোক না কেন, এক তো একদম প্রত্যন্ত এলাকা থেকেও কেউ যদি আমাদের এই ক্লাসগুলা করে এবং নিজে বাসায় প্র্যাকটিস করে, সে বুয়েটে, রুয়েটে, চুয়েটে, কুয়েটে কোথাও না কোথাও সে চান্স পাবেই। সবাই হয়তো বুয়েটে পাবে না, বাট আমাদের ক্লাসগুলা যারা করবে তাদের বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট বা ইউটিএমএসটি মানে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে, এতটুকু আমরা মানে বলতে পারি, যে এতটুকু বিশ্বাস আমাদের আছে আমাদের কন্টেন্টের উপর। তো আসলে এই সফলতার গল্পগুলাই আমাদের আসলে এই অনলাইন এডুকেশন, মানে এটা শুধু আমাদের কোর্সের জন্য না, আমি বলবো অনলাইনে যতগুলা কোর্স এখন যত প্ল্যাটফর্ম রান করতেছে, সবাই তো চেষ্টা করে সবার নিজের বেস্টটাই দেওয়ার জন্য। তো অনলাইন এডুকেশনের সার্থকতাটাই আসলে এখানে, যে এখানে স্থান কাল পাত্র মানে কি বলবো, যে ভালো কলেজে পড়তে হবে ঢাকায় এসে বা বিভাগীয় শহরগুলাতে পড়তে হবে বুয়েটে চান্স পাওয়ার জন্য, এই ব্যারিয়ারটা আর নাই। কেউ যদি ভাইয়া 24 ব্যাচের বা 25 ব্যাচের যারা শুনতেছো, যদি নিজের ইচ্ছা থাকে ভালো করার, আসলেই ভালো করতে চাই বা আমি ইঞ্জিনিয়ার হতে চাই বা ডাক্তার হতে চাই বা যেটাই তোমার ইচ্ছা, যদি তুমি এখন অনলাইন এডুকেশনের সুবিধাটা কাজে লাগাইতে পারো, এই বাঁধনের মতো তুমিও কিন্তু আগামী 1 বছর পরে জুনিয়রদেরকেও তোমার সফলতার গল্প শোনাইতে পারবা। তো খুবই ভালো লাগলো বাঁধন তোমার গল্প কথা শুনে। তো অনেক শুভকামনা থাকলো। তুমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে তাই না বাঁধন? হ্যালো। জি দাদা, মেকানিক্যাল আসছে ওর। তো ঠিক আছে বাঁধন, অনেক ভালো থাকো, বুয়েট লাইফ অনেক ভালো কাটুক। আর যে কোনো প্রয়োজনে যেহেতু মেকানিক্যাল পড়বা, আমাকে বা সঞ্জয় কাছ থেকে বা সিনিয়র যারা পরিচিত আছে মেকানিক্যালের সবার থেকে সাজেশন নিও। আশা করি অনেক ভালো একজন ইঞ্জিনিয়ার হবা তুমি। অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি, স্যাম। জি ভাইয়া, এরপর আমরা যাচ্ছি ধৃতি অর্চি। তোমার কাছে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার ধৃতি, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমি অপর ভাইয়া আছে? না অপার এখন নাই, বলো আমরা অপারকে পৌঁছাই দিব তোমার কথা। ভাইয়া অ্যাকচুয়ালি আমার হচ্ছে অ্যাডমিশন মেনলি বিগিনার টু মাস্টার থেকে স্টার্ট হয়। মানে তার আগে আমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, মানে আমি ফার্স্ট ইয়ার পুরো মেডিকেল পড়ছিলাম। তারপরে যখন সেকেন্ড ইয়ারে উঠি, তারপরে বুঝতে পারি যে আমার মেডিকেলের ওই পাশে ভালো লাগতেছে না। মানে আমি এটা বুঝতে পারছি যে আমি চান্স পাইলেও দেখা যাবে হয়তো বড় কিছু করতে পারবো না। তো তারপর সেকেন্ড ইয়ারে আসি, তখন ডিসাইড করি যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাব, কিন্তু আমার বাসা থেকে কেউই রাজি ছিল না সেরকম। কারণ আমি ফার্স্ট ইয়ারটা মেডিকেল বেসে পড়ছিলাম, কিন্তু আমার একটা জিনিস ভালো ছিল যে আমি ম্যাথ মেডিকেলে পড়বো দেখে যে ম্যাথ ফিজিক্স এগুলো স্কিপ করতাম সেটা না। মানে আমি বিগিনার টু মাস্টারে প্রায় সব লেখাই তুলতাম, সবকিছুই করতাম। মানে ওই পাশে কোনো ফাঁকি দিতাম না, মানে দুইটাই প্লাস বলা যেত যে দুইটাই মানে একইভাবে মেনটেন করতাম।
তো পরে যখন সেকেন্ড ইয়ারে আমার বাবাও ডাক্তার, তো আমাকে আর কি ইঞ্জিনিয়ারিং ফার্স্টে নিতে দেয় নাই। তো পরে অনেক পরে আমি হচ্ছে 22-এর যে কোর্সটাতে ওটাতে এনরোল করি। তো আমার তখন খুব প্রেসার যায়, কারণ সেকেন্ড ইয়ারে তো অনেক এক্সাম থাকে, প্রি টেস্ট টেস্ট এগুলো থাকে। মানে আমার বেশি দেখা যেত বিগিনার টু মাস্টারেও 10টায় লাইভ আছে, আবার দেখা যেত যে ইঞ্জিনিয়ারিং এও লাইভ আছে। তো এটা মানে সামলানো খুব কঠিন ছিল। আবার আমি উইকলিও দিতাম এসিএস এ, মানে ইঞ্জিনিয়ারিং এ। তো মানে আমার প্রেসার সেই গেছে, এডমিশনও মানে আমার এত প্রেসার যায় নাই। তো দেখা গেছে যে আমার প্রিপারেশন প্রায় তখনই শেষ হয়ে গেছে। ও আমি মনে হয় পজিশনই বলি নাই আমার। হ্যাঁ, ভাই বলো। আমার 34তম আসছে ওয়াও, বুয়েটে। অনেক ভালো পজিশন আসছে ধৃতি। তো হচ্ছে আমি একবার আমার ফার্স্টে আমি 22-এ যখন পড়ছিলাম, দাদা আপনি একদিন ক্লাস নিচ্ছিলেন সম্ভবত সরলরেখা, আপনি একটা ক্লাসে করতে দিছিলেন। তখন আমি ওটা অ্যান্সার সবার আগে বলছিলাম। তো হচ্ছে যখন 22-এর সাথে দেখছিলাম যে মোটামুটি ভালোই পাচ্ছিলাম, উইকলি গুলো দিয়েও দেখছিলাম। তো তখন বুঝলাম যে হয়তো হবে। তো অনেক কষ্ট গেছে তখন, মানে আমি বলা চলে যে ইঞ্জিনিয়ারিং এ মানে যখন আমি কোচিং করছি তার চেয়ে বলা যায় বেশি কষ্ট গেছে আমার ওই টাইমটাতে। কারণ অত মানে রাতে ঘুমও কম হইতো, প্লাস কলেজ থাকতো, এত কিছু। তো অপর ভাইয়া আমার খুব বলা চলে ফেভারিট পার্সন ছিল। আমার যখনই মনে হতো আমি ডিস্ট্রাক্ট হচ্ছি আমার ট্রাক থেকে, তখন হচ্ছে আমি ভাইয়া লাস্ট ক্লাস যেদিন ছিল বিগিনার টু মাস্টার, সেই দিন ভাইয়া একটা কথা বলছিল যে লাস্ট অব্দি রেজাল্টটা মানুষ মনে রাখে, তাই জন্য হচ্ছে জানি এরকম না হয় যে রেজাল্টটা খারাপ হয় আর হচ্ছে তোমরা আমাদেরকে ভুলে যাইতে, মানে ভুলে যাওয়া লাগে আর কি। তো আমার ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে কথা বলার। আর আজকে আমার বার্থডে, 20 তারিখ হয়ে গেছে। শুভ জন্মদিন, শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল ধৃতি। থ্যাংক ইউ দাদা। আর হচ্ছে আপনার আহ দাদা আপনার কথা আর কি বলবো, আপনি তো সবসময় খুব হাসি খুশি থাকেন, আর আপনার ক্লাস করলে মনে হয় যেন নিজের মানুষ একেবারে। আর আমার একটু কেমিস্ট্রিতে ল্যাকিংস ছিল একাডেমিকে, কিন্তু সঞ্জয় দাদা ক্লাস করার পর মানে অনেক লাভ হয়েছে আর কি আমার। নিজে বুঝতে পারছি সেটা, মানে অনেক কঠিন কঠিন ম্যাথ দেখা যেত আমি আগে মুখস্থ করার মতোই করতাম, মানে অনেক জিনিস যেগুলো, কিন্তু দাদার কাছে পড়ার পর দেখছি যে ওগুলা জিনিস ভালো মতোই ক্লিয়ার হয়েছে। আর আমার একটা জিনিস মনে হয় যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের দিন ঘুমানোটা। আমি হচ্ছে সেটা আমার কোনো পরীক্ষা এরকম হয়নি যে আমি না ঘুমায় পরীক্ষা দিছি। সেটা বুয়েট প্রিলি রিটেন দুটাই আমি কোন, সবগুলোতে প্রায় 10 ঘন্টা 9 ঘন্টা অনেক ঘুমায় পরীক্ষা দিছি। তো আমার মনে হয় যে পরীক্ষা দেওয়ার আগে হচ্ছে খুব ঘুমানোটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমি এক্সাম রেগুলার অতিরিক্ত দিতাম, যেটা হচ্ছে দেখা যেত যে প্রিলির আগেও আমি অতিরিক্ত এক্সাম দিছিলাম। দেখা যেত যে এখানে তো দিতাম এসিএস এ, আবার উদ্ভাসে দিতাম, আবার মডেল টেস্ট বুক থেকে ট্রাই প্র্যাকটিস করতাম। প্রায় সব সময় বলা চলে অনেক বেশি এক্সাম দেওয়া হয়েছে। আর হচ্ছে ভাইয়া যেটা আমাদের প্রত্যেক বছরই হয় যে পোটেনশিয়াল বুয়েটিয়ান, আমার মনে হয় যে ওটা অনেক ভালো একটা এক্সাম নেওয়া হয়। কারণ হচ্ছে ওটা তো বোঝা যায় যে নিজের অবস্থানটা কোথায়। আর আপনাদের মানে বলা চলে এসিএস এর জন্যই আমি এত দূরে আসতে পারছি, না হলে আমার পক্ষে কখনো আসা সম্ভব হতো না। আর আমি অনেক লাকি যে আমি সবকিছু মানে প্রবলেম আমার লাইফে আসলেও সেটা সলিউশন বেশি দিন ছিল না, যে খোঁজার জন্য অনেক দিন আমার সময় নষ্ট হয়েছে বা এরকম কিছু ছিল না। ঠিক আছে ধৃতি, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে, অনেক ভালো পজিশন আসছে। আর তুমি 22 সালে মানে 22 ব্যাচের সাথে ক্লাস করে মানে ওই টাইমে আসলে যেই পরিশ্রম তুমি করছো, ওই পরিশ্রম আসলে তোমার এই রেজাল্ট আসলে অর্ধিট। মানে যেই পরিশ্রম তুমি ওই টাইমে করছো, এই পজিশনটা তোমার আসা আসলে সময়ের ব্যাপারই ছিল সত্যি বলতে। তো আমাদের কিন্তু আসলে 23 ব্যাচের যে কোর্সটা, এই কোর্সেও কিন্তু 24 ব্যাচের অনেক স্টুডেন্ট ভর্তি ছিল। বিশেষ করে আমার একাডেমিক ব্যাচে যখন আমি মেগা এক্সাম নিতাম, দেখতাম যে যারা টপে থাকতো বেশিরভাগই 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং কোর্সেই দেখি যে এরাও ক্লাস করতেছে। তো আসলে আমরা সবসময়, এটা কিন্তু আমি উৎসাহিত করি না কখনোই, কারণ ধরো যে 23 ব্যাচের সাথে 24 ব্যাচ ক্লাস করবে, এটা কিন্তু অনেক বেশি প্রেসারের। যেমন ধৃতি যে এই প্রেসারটা নিতে পারছে, সবাই কিন্তু এই প্রেসার নিতে পারবে না, এটা আসলে লাগেও না। আমাদের সময় আমরা যখন অফলাইনে কোচিং করতাম ইঞ্জিনিয়ারিং, তখনও দেখতাম
যে আমাদের সাথে জুনিয়র ব্যাচের 2-3 জন, এটা শুধু অনলাইনে না, অফলাইন ক্লাসেও 3-4 জন আইসা ক্লাস করতো। আসলে আমি কখনো এটা উৎসাহিত করব না, কারণ এত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। তুমি তোমার সাথে আগাও, তুমি তোমার ভালো মতো একাডেমিকটা শেষ করো, তোমার ব্যাচেই কোচিং করো, এখান থেকেই বুয়েটে টপ 10-এও আসা সম্ভব। তো ধৃতি আসলে যে এক্সট্রা পরিশ্রমটা করছে তার ফল ধৃতি পাইছে, বাট সবাই আসলে ওই লেভেলে পরিশ্রম করতে পারবে না, সবার এটা দরকারও নাই। তো দাদা ধৃতি আরেকটা অনেক জিনিস শুভকামনা থাকবে। বলবো হ্যাঁ বলো। যে আমাদের অনেকে দেখি যে শুধু মানে আইআইটি যে এগুলোর পিছনে অনেক দৌড়ায়, কিন্তু আমি কিন্তু কোনো আইআইটি বা যে কোশ্চেন সলভও করি নাই। আমি বইটাই বেশি ফোকাস করছিলাম আর আপনাদের ক্লাস নোট গুলোয়। কিন্তু অনেকে দেখতাম, যেমন অনেক ফ্রেন্ডকে দেখতাম শুধু যে আইআইটি এসব করে, মানে তখন দেখলে না খুব ভয় লাগে, যে মনে হয় যে আমি বোধহয় কিছুই পাবো না পরীক্ষায়, কারণ ওরা অনেক বেশি কিছু জানে আমার চাইতে। কিন্তু আলটিমেটলি দেখা যায় পরীক্ষায় বই থেকেই জিনিস আসে, কিন্তু ওই টাইমে মানে ক্যাচ করাটা অনেক মানে আর কি কঠিন হয়। আমরাও ক্লাসে তো সবসময় তোমাদেরকে এটাই বলছি যে আমাদের ক্লাস লেকচার এবং প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়ো। এর বাইরে যদি এক্সট্রিম লেভেলের কঠিন 2-1টা ম্যাথ আসেও, সেটা একদম বাদ, টোটাল বাদ দিয়েও তোমার পজিশন বুয়েটে 100-র মধ্যে চলে আসবে। আমাদের ক্লাস লেকচারটা আমরা এমন ভাবেই সাজাই যে কনসেপ্ট ওয়াইজ এমন ভাবে ম্যাথ গুলা সিলেক্ট করি, যদি কোনো ধরো এরকম হয় যে না 2-1টা আইআইটির ম্যাথ প্রয়োজন তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য, তো সেটা কিন্তু আমরা ক্লাসের মধ্যেই 2-1টা দেখাই দিই। নিজ উদ্যোগে বা তুমি বাসায় প্র্যাকটিস করার জন্য আইআইটি প্রশ্ন ব্যাংক পড়বা, এটা কখনোই সাজেস্টেড না। এটা তোমার পজিশনকে হ্যাম্পার করবে, তোমার প্রিপারেশনকে নষ্ট করবে। তোমার যদি বইয়ের বাইরে একাডেমিক সিলেবাসের বাইরে কোনো ম্যাথ দেখানো প্রয়োজন হয়, যেটা হয়তো তোমার কনসেপ্ট ডেভেলপের জন্য কাজে লাগবে বা ওই কনসেপ্টের কোনো ম্যাথ আসতে পারে পরীক্ষায়, সেটা আমাদের ক্লাস লেকচারেই থাকবে 2-1টা যদি প্রয়োজন হয়। এর বাইরে যারা 24 ব্যাচে শুনতেছো জুনিয়র, অতি উৎসাহী হয়ে নিজে আইআইটি কিনে এনে বা অনলাইনে যেহেতু পিডিএফ পাওয়া যায় ওগুলা সলভ করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট আমাদের ক্লাস লেকচার করবা, নিজে বাসায় প্রশ্ন ব্যাংক এবং আমাদের যে প্র্যাকটিস শিটে তো প্রশ্ন ব্যাংক এবং এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম সবই থাকে, এটা ফলো করলেই মোটামুটি হয়ে যায়। তো দাদা আরেকটা কোশ্চেন ছিল, ওই সংবর্ধনা আমরা সেলফি কেমন করে তুলবো? এর আগের বার তো শুধু 10 জন টপ 10 কে, আমার ওই জন্য ইচ্ছা ছিল যে আমি টপ 10-এ থাকে, তাহলে আপনাদের সাথে সেলফি তুলতে পাবো, কিন্তু আমার তো টপ 10-এ নাই, এখন কেমন করে সেলফি তুলবো ওই দিন? সংবর্ধনা অনুষ্ঠানে তো ধরো 6,000 জন স্টুডেন্ট থাকে, এখন সবাইকে তো আসলে কোনোভাবেই পসিবল না এটা। যে আমাদেরও তো ভালো লাগে তোমরা আমাদের সাথে ছবি তুলবা, আমরা যেহেতু পড়াইছি আমরা তো কারো ফেস দেখে পড়াইতে পারি নাই, তো তোমাদের সাথে দেখা হইলে তো আমাদের অনেক ভালো লাগে। বাট এত মানুষকে তো আচ্ছা, ইন্টিগ্রেশন বি হবে কিন্তু, হ্যাঁ আমরা এই যে এইবার বড় পরিসরে নিব, ধরো যে বুয়েটে টপ 50 যারা ছিল, সিকে রুয়েট টপ 50 বা 100, তো এইরকম আমরা মিনিমাম এবার রাকি, এবার আমি মিলে মিনিমাম আরো বেশি, ধরো বুয়েট টপ 100, সিকে রুয়েট টপ 100, আইইউটি মানে ইঞ্জিনিয়ারিং সবগুলো ভর্তি পরীক্ষা মিলে মিনিমাম, ধরো যে আইইউটি সিকে রুয়েট বুয়েট টপ 100 মার্চ করলে তো ম্যাচিং করে দেখা যাবে 200-300-র মধ্যেই সব হয়ে যাবে। তো আমরা এবার ইন্টিগ্রেশন বি যেটা করব, গতবার তো আমরা মাত্র স্বল্প পরিসরে করছিলাম, এবার হুম। আশা আছে ইন্টিগ্রেশন বিটা আমরা 200 থেকে 300 জন মিনিমাম নিয়ে করব। তো তোমার আরেকটা সুযোগ আছে একদম স্টেজে আসার। আমরা কিন্তু গতবারও ইন্টিগ্রেশন বিতে আমাদের যারা টপ 10-এ ছিল সবাইকে আমরা স্টেজে ডেকে পুরস্কার দিছি। হ্যাঁ ভাইয়া দেখছিলাম। তো ইন্টিগ্রেশন বি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, বাট আশা করি কোনো না কোনো একভাবে হয়তো ছবি তোলা বা সামনাসামনি দেখা হয়ে যাবে। অনেক শুভকামনা থাকলো ধৃতি, তুমি যেইটা অ্যাচিভ করছো বুয়েটে 35তম বা 34তম তোমার যে র্যাঙ্ক, এইটার কাছে আসলে আমাদের সাথে সেলফি তোলা এটা খুবই ঠুনকো একটা ব্যাপার। তো অনেক বড় কিছু তুমি achieve করে ফেলছো। মেনলি ওটার জন্য আমি সামনের দিকে পজিশন রাখার চেষ্টা করছিলাম, যে আপনাদের সামনাসামনি দেখতে পাবো, কারণ আপনাদের ক্লাসই আমি বলতে গেলে সারাদিনেই করি। আর আমার মাকে বলতে গেলে আমি আর অন্য কোনো গল্প বলি না, আমার কোনো রিলেটিভস এর কথাও আমি কিছু বলি না, শুধু আপনাদের কথাই আমি সারাদিন বলি। ঠিক আছে ধৃতি, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে। তোমাদের এই ব্যাপারগুলোই আসলে আমাদের পড়ানোর ক্ষেত্রে ইন্সপিরেশন, জুনিয়রদের জন্য তো ইন্সপিরেশন অবশ্যই, আমাদের পড়ানোর ক্ষেত্রে আরো মানে আমরা আরো নিজেরা মোটিভেটেড হই যে পরবর্তী ব্যাচকে কিভাবে আরো ভালো পড়ানো যায়, আরো ভালো কন্টেন্ট দেওয়া যায়, মানে গুছাইয়া দেওয়া যায়। আমরা আসলে আমাদের এই যে সবাই এস এর ক্লাস লেকচারের ব্যাপারে বলতেছে, আমরা কি করি আসলে, আমরা ক্লাসে পড়াটা গুছাইয়ে দিই, যে একটা স্টুডেন্ট আমাদের ক্লাস করার পরে সে নিজেই বুঝতে পারবে তার প্রিপারেশন কোন লেভেলে হয়ে গেছে এবং তার এখন কি করা উচিত। এই জিনিসটা আমরা পথটা ধরাই দিই, যাতে তার নিজের পথ খোঁজা না লাগে, আমরা রেডি করে দিব, সে জাস্ট ওই অনুসরণ করে যাবে এবং নিজে জাস্ট প্র্যাকটিসটা করে যাবে, এই হচ্ছে আমাদের কাজ। তো পরবর্তী 24 ব্যাচে আমরা আরো ভালোভাবে আশা করি সেই কাজটা করার ইন্সপিরেশন পাবো, তোমাদের এই কথাগুলো আমাদের সেই ইন্সপিরেশন যোগাবে। তো অনেক ভালো লাগলো ধৃতি, অনেক শুভকামনা থাকলো, গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হবে এবং ইন্টিগ্রেশন বি তে দেখা হবে।
ঠিক আছে, ভালো থাকো ভাইয়া, আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি। জি ভাই। সো এরপর আমরা যাচ্ছি সোহেল আব্দুল্লাহ ইমাদ। আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে ইমাদ। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ইমাদ, শুনতে পাচ্ছি, বলো। এটা আমার আসল নাম না, আমার আসল নাম হচ্ছে আবরার। আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে 428তম হয়েছি। আহ, মেকানিক্যাল আসছে। হ্যাঁ, কেমনে জানলেন? এই প্রতিষ্ঠানে এটা তো মেকানিক্যাল জানা কথা। ঠিক আছে, তুমি তো হ্যাঁ বলো। মেকানিক্যাল ইচ্ছা ছিল, আমার ফার্স্ট চয়েসই মেকানিক্যাল দিয়েছিলাম আর কি। আরে সেই, তাহলে তো তুমি একদম ডেডিকেটেড মেকানিক্যাল। হ্যাঁ, হ্যাঁ, স্যার। তো হ্যাঁ বলো। তো আমার কখনোই প্রিপারেশনটা ভালো ছিল না এইচএসসি তে। এইচএসসি তে যেই লেভেলের ডিপ্রেশন গেছে ফার্স্ট ইয়ারে। মানে বুয়েট, এই কথাটা আমি জানুয়ারি 2023 সালে জানছি এই বুয়েট কি জিনিস এটা আর কি। এটা যে একটা ইনস্টিটিউশন, এটাই আমি জানছি হচ্ছে ওই 23 সালে জানুয়ারিতে। বাসা কোথায় তোমার, কোন কলেজে ছিলা? কলেজ হচ্ছে আদমজি। বাসা হচ্ছে এই যে পীরের বাগ 60 ফিট। হ্যাঁ বলো। তো এই আর কি ওই আমি কখনোই ওইরকম ওই লেভেলের কোনো স্টুডেন্ট ছিলাম না। কিন্তু একটা সময় ওই সময় যেই লেভেলের ডিপ্রেশন গেছে আমার উপর দিয়ে, আহ এমনিও নিজেকে অনেক ছোট মনে হইতো। মানে এই আর কি মনে হইতো যে আমার কোনো স্কিলস নাই। মানুষে অনেক ক্লাবে অনেক কিছু করে, কোডিং পারে, অনেক কিছুই পারে, কিন্তু আমার সেরকম কোনো ক্যাপাবিলিটি নাই। তো এরকম করে ছোট মনে হইতো। তারপরে ওই সময় পোষা বিড়াল না, কিন্তু একটা বিড়াল আসতো, পোষা টাইপেরই কারো হয়তো পোষা ছিল। তো ওই বিড়ালটা আমি হচ্ছে ওই যে ওমরা করতে যাই, তো ওমরা করার আগেই লাস্ট একবার দেখছিলাম। তারপরে ওই তখন শীত ছিল, তারপরে এটা প্রেগনেন্টও ছিল। তো ওইটা আসার পরে ওইটা শুনি যে ওটা মারা যায়, আত্মীয়রা বলে। তো ওইরকম ওই সময় একটা খুবই খারাপ সময় যায়, কান্নাকাটি করি, মায়ের সাথে অনেক ঝগড়া করি। ওই পজিশনের পরে আর নিচে নামা যায় না, এর থেকে আর নিচে যাওয়া যায় না। মানে মনে হয়েছে অনেক খারাপ চিন্তা আসতো, বুঝতে পারতেছেন হয়তো। তো ওখান থেকেই আস্তে আস্তে পড়া শুরু করি। আহ চিন্ময় ভাইয়ার কাছ থেকে বেশিরভাগ ফিজিক্সটাই শেষ করছিলাম। আহ আহ তারপরে হচ্ছে বেশি পড়তে পারতাম না। ওই যে একজন আগেও একটু বলছিল যে পিঠে ব্যথা এরকম। আমার অনেকের স্টোরির সাথেই আমার অনেক মিল আছে। অনেকে মনে করে যে আমি একাই, কিন্তু আজকে এগুলো শুনে বুঝতেছি যে অনেকে আমার কথা আসলে আগেই অনেকে বলে ফেলছে আমার ঘটনাগুলাই। তো এরকম পিঠে ব্যথা করতে, পড়তে পারতাম না। তো যতটুকু পারতাম, এই যে অভিদার ভিডিও গুলো দেখতাম, সরল রেখার এই ভিডিও গুলা 2 ঘন্টা হইলে 2 ঘন্টা। তারপরে এরকম আস্তে আস্তে সময়টা বাড়তে থাকে, এরকম একটা হ্যাবিটের মধ্যে এসে যায়। ফার্স্ট ইয়ার আমি পড়ি নাই, খালি ঘুমাইছি, শুয়ে থাকছি, ইউটিউব দেখছি, এই সবই আর কি। তো ওইরকম থেকে একটা হ্যাবিটে চলে আসে। এরকম কি এইচএসসি এর লাস্ট 2 উইকে আমি 14-15 ঘন্টাও পড়ছি ওই 2 ঘন্টা থেকে, লেভেল আপ হয়ে। তো এই আর কি। এইচএসসির সময় অনেক ইচ্ছা ছিল যে হ্যাঁ, বুয়েট বুয়েট একটা টার্গেট ছিল অনেক বেশি। কিন্তু পরীক্ষাটা দিই, বুঝি যে ভালো হয়েছে। তো রেজাল্ট দিয়ে দেয় ওই যে নভেম্বর 26 তো রেজাল্টটা দিয়ে দেয় তখন। ওই দিন একটা জোশ ছিল, হ্যাঁ রেজাল্ট দিছে, অনেক ভালো নাম্বার পাইছি, ম্যাথসে হচ্ছে 191 পাইছিলাম। কবিতা রাকিব ভাইয়াকে থ্যাংকস। তো ওই ওই তখন কেন জানো গাটা একটু ছেড়েছে, যে তখন বুয়েটটা অতটা টার্গেট থাকে না। তারপরে জানুয়ারিতে মনে হয় বিইউপির পরীক্ষা হয়, বিইউপিতেও চান্স হয়েছে সিএসসি তে, কিন্তু ওইটাও আবারও গা ছাইড়া দেয় যে এক জায়গায় চান্স হয়ে গেছে, কিন্তু ইচ্ছা ছিল না সিএসসি কোনো মতে পড়বো না। এটা আমি যে ভাবছি যে আসানুল্লাহ মেকানিক্যাল আছে, ওইখানে মেকানিক্যালে টাকা দিয়ে পড়বো, কিন্তু এই সিএসসি পড়বো না। তো এই আর কি। তো ওইখানে আবার একটু গা ছেড়ে দেয়। তারপরে এমআইসির পরীক্ষাটা চলে আসে। এমএসসি পরীক্ষাটা ভালোই হয়। কবিতার একটা ওই যে কি যেন ডিটারমিনেন্টের একটা ম্যাথ ছিল, ওইটা আগে যদি কেউ না করে, ওইটা ব্রিলিয়ান্ট হওয়া ছাড়া ওইটা মিলানো সম্ভব না। কিন্তু মনে আছে এফআরবি নাকি কোন একটা ইয়াতে কবিতা ওই ম্যাথটা করাই দিছিল, হুট করে দুইটা ডিটারমিনেন্ট নিয়ে আসতে হয় মিলানোর জন্য, মাঝখানে একটা লাইন, ছোট্ট একটা গ্রুপ, ওইটা হয়ে যায়। তো ওই এমআইসি তে মেরিট আসছে হচ্ছে মিলিটারি ওয়ার্ডে হচ্ছে 20 আর কি। তো
তারপরে ওই এমআইসিটা দিই, কিন্তু এমআইসি মানে রেজাল্টটা তো অনেক সময় লাগাই দিছে। তারপরে হচ্ছে প্রিলি দিই। প্রিলিতে হচ্ছে মানে প্রিলির আগে ছোট্ট একটা ভয় পাই, মানে এমআইসি পরীক্ষার আগে, মানে হুট করে এমআইসির আগের দিন মনে হয় আরে 7 দিন পরে প্রিলি পরীক্ষা, তখন একটা ভয় পাই। তো ওই দিন এমআইসির জন্য মানে রিভিশন দিতেছিলাম, তখন রিভিশন বাদ দিয়ে তখন হচ্ছে মানে প্রিলির ম্যাথ গুলা করা শুরু করছি। তো এইভাবে তারপরে হচ্ছে ওই তার কয়েকদিন পরে হচ্ছে ওই উদ্ভাসে ভর্তি হয়, উদ্ভাস থেকে ওই একটা প্রিলির বই দেয়। তো বেসিক্যালি ওই প্রিলির বইটা থেকেই মানে প্র্যাকটিস করছি। আর তেমন মানে আমি বাইরে একটা পরীক্ষা দিই, উদ্ভাসে ভর্তি হয়েছিলাম কিন্তু বাইরে মানে দেওয়ার সুযোগ হয়নি আর কি। তো 26 তারিখে মানে একটা ভালো কাজ করছে যে তাড়াতাড়ি মানে রেজাল্টটা দিয়ে দিছে, বেশি দিন বসায় রাখে নাই। তো ওই আর কি। তারপরে হচ্ছে ডিইউ ডিইউ খালি মানে দেওয়ার জন্য দিছি, ইচ্ছাও ছিল না। ওই একটা কি যেন একটা tan−1 π/4 এই ম্যাথটা ভুল করে আসছি, মানে ওই হাতে ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ। তো তারপরে সিকের ওয়েট আমি ভাবছিলাম মানে ওই যে 26 তারিখে তো রেজাল্টটা দিয়ে দেয়, আমি ভাবছি যে সিকের ওয়েট দিব না এখন, মানে ডেডিকেটেড যেমন বুয়েটা এখন একটা ইয়ে হয়ে গেছে, তো ডেডিকেট বুয়েটের জন্য পড়ে ভাবছিলাম দিব না, কিন্তু ওই বাবা বলে তো পরে দেই সিকের ওয়েটে। ওইখানে বলতে গেলে 2টা দিন মানে নষ্টই হয়। সিকের ওয়েটাও ভালো পজিশন আসছে, 1014। তো তারপরে হচ্ছে ইয়া, তারপরে ওই যে কয় তারিখ, 27 তারিখ, 7 তারিখ মনে হয় ওই এমআইএসটি রেজাল্ট দেয়। তো তখন ওই যে মানে অনেক ভালো র্যাঙ্ক আসছে, তো তো যেটা দিব সেটাই পেয়ে যাব, তো মানে মেকানিক্যাল পেয়ে গেছে আর কি, যেটা ইচ্ছা ছিল। তো ওই আর কি। তারপরে আসলে বইটার পরীক্ষার আগে আমি যে এতটা শান্ত থাকবো মানে আমি জানিও না, মানে আমি এটা যত জায়গায় মানে এরকম পরীক্ষা হয়েছে মানে আমি মানে নিজেকেই মানে অবাক করছি যে মানে আমার শান্ত থাকার ক্যাপাবিলিটিটা মানে অনেক শান্ত মাথায় পরীক্ষাটা দিছি, মানে ডানে বামে তাকাই নাই। ওই দিন হচ্ছে সকালে হচ্ছে গাড়িতে মানে বসে অর্গানিকটা একটু রিভাইজ দিছি। অর্গানিকটা মানে পড়া হয়েছিল, মানে অনেকগুলা চ্যাপ্টার আমি বারবার শেষ করছি, মানে ওই যে আগের বছরের যে আর কি, মানে ওইগুলো কি বলে, মানে ওই যে যেগুলা আগের ইয়ারের 22 সালের যে ভিডিও গুলা আপনারা দিয়ে রাখছেন ওগুলা করছি। ইন্টিগ্রেশন এরকম একবার ওইখান থেকে শেষ করছি, তারপরে আপনার এখানে একবার শেষ করছি। অর্গানিকও প্রায় করছিলাম, অর্গানিকটা ওইখানে মানে অনেক বেশি মানে একটু কমপ্লেক্স করে ফেলছিল, অনেক মানে বাইরের জিনিসপত্র দেওয়া ছিল আর কি, মানে যেগুলো হয়তো সিলেবাসে নাই। ওই যে লিবারম্যান ওগুলা কি। তো ওইরকমই। তারপরে ওই দিন সকালবেলা এরকম অর্গানিকটা রিভাইজ দিই, তারপরে মানে গান শুনতে শুনতে বের হয়েছি, মানে বাইরে বসে 10-15 মিনিট গান শুনে তারপরে ঢুকছি, মানে ডানে বামে তাকাই নাই আমি আর কি। মানে তারপরে মানে পরীক্ষাটা দিই, মানে পরীক্ষা মানে ওই যে এসিএস এর যেরকম মানে বাসায় বসে একটা পরীক্ষা দিতাম, সিম্পল একটা পরীক্ষা দিতাম, ওইরকম একটা পরীক্ষা দিয়ে ফেলছি, মানে ঠান্ডা মাথায় আর কি। তো ওই আর কি মানে আমি আসলে তারপরে পরীক্ষা দিয়ে আসার পরে আমি ডানে বামে তাকাইও নাই ওই দিন, মানে আর যদি 2টা দিন পরে পরীক্ষাটা হইতো আমার মনে হয় না মানে বুয়েট পরীক্ষাটা দিতে পারতাম, মানে শরীর মানে যেভাবে খারাপ হইতেছিল, মানে ওই দিনই মানে যেই লেভেলে খারাপ লাগছে পরীক্ষাটা দেওয়ার পরে, আর 2 দিন পরে হইলে হয়তো অসুস্থ হয়ে যেতাম, তারপর অসুস্থ অবস্থায় ওখানে পরীক্ষাটা দেওয়া লাগতো। তো আমি মানে আইসে গুনিও নাই আসলে, আমি বলতেও পারবো না যে আপনাকে আমি কত পাইছি, কারণ আমি এটা মানে গুনিও নাই, মানে এগুলো আমার মাথাতেই ছিল না। ওই এমআইসি তে হয়ে গেছে 10 তারিখ থেকে এমআইসি রেজিস্ট্রেশন শুরু, তো ওগুলাতে যাই, ওখানে আবার 2 দিন এরকম যাইতে হয়। তো এই আর কি। আর একটা জিনিস মানে ওটা বলতে চাই, মানে যারা মানে মানে জুনিয়র মানে মানে এগুলা করে লাভটা কি, যে এই যে লাস্ট এই যে মানে ভাইয়া ক্ষমা করে দিয়েন যদি চান্স না পাই, ভাইয়ারা তোমারে ক্ষমা করবে কি, তুমি 4 বছর পরে তোমাকে নিজেকে কি ক্ষমা করতে পারবা? এইসব উল্টা পাল্টা চিন্তা কইরা লাভটা কি ভাই? মানে ভিতর থেকে স্ট্রংটা থাকো লিস্ট। এই যে মানে আমি মানে নিজেরই অবাক করছি যে মানে আমি কতটা ঠান্ডা ছিলাম পরীক্ষার সময়, যদি ওইটা মানে ওই যে এমআইসি তে একটা মানে ফুটিং পেয়ে গেছিলাম ওই জন্য আর কি বলা যায়। এই জিনিসটাই যে মানে মেন্টালি স্ট্রং থাকো আর কি, মানে এই জায়গাটাই মানে পড়া তুমি যদি রেগুলারিটি থাকে তোমার নিজে থেকেই মানে পড়াটা হয়ে যাবে। পড়তে ভালো নাও লাগতে পারে কিন্তু মানে অভ্যাসটা তোমার পড়াই দিবে, ওই দিনে যত পড়া লাগে পড়া হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু মেন্টালি সাউন্ড থাকো। ঠিক আছে তো ভাইয়া, অনেক এই ভালো লাগলো তোমার কথা শুনে। অনেক শুভকামনা। মেকানিক্যাল পাইছো, জি। মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মেকানিক্যাল শুনলেই আপন আপন মনে হয়। হুম, তো অনেক ভালোভাবে পড়াশোনা করো মেকানিক্যাল থেকে। ভালো মতো পড়াশোনা করলে তোমার কাছে আসলে সামনে অবারিত সুযোগ, জি অনেক ভাই। ভালো সুযোগ আছে, অনেক স্কোপ আছে। তুমি যে কোনো দেশে বিদেশে যে কোনো জায়গায় তুমি তোমার নিজের মানে একদম সাক্ষ্য রাখতে পারো তোমার প্রতিভার। তো জি অনেক ভাই। ভালো লাগলো তোমার কথা শুনে, অনেক শুভকামনা থাকলো।
আর জুনিয়রদের উদ্দেশ্যে ভালো ভালো কিছু সাজেশন দিলা, এটাও আমি আশা করি জুনিয়ররা এখন থেকে শুরু করলেও, যারা পিছায় আসো এখন থেকেও যদি শুরু করো, স্ট্রেট ফরওয়ার্ড এখন থেকেই নিজের বেস্টটা দিয়ে শুরু করো এবং ঠান্ডা মাথায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, তাহলে এই যে এমআইএসটি বলো, আইইউটি বলো, বা সিকেরুয়েট বা বুয়েট, ভালো একটা পজিশন কিন্তু অবশ্যই সম্ভব। তো ঠিক আছে, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। আমরা পরবর্তী জনের কাছে যাই। জি ভাইয়া। So, এর- এরপর আমাদের সাথে আছে শায়ানুন নূর। তুমি বলতে পারো, আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। সালাম আলাইকুম ভাইয়া, আমার কথা শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম শয়ন, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া, তো সঞ্জয় দাদা যেটা প্রথমেই বললেন, আচ্ছা আমি আমার নাম, কলেজ এবং পজিশনটা প্রথমে বলি। আমি শায়ান আন্নুর, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আল্লাহর মতো 36 পজিশন পেয়েছি সিএসসি ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ, খুবই ভালো পজিশন আর জি ভাই, ডিপার্টমেন্টে। আপনার ডিপার্টমেন্টে। হুম, বলো। তোমারটা কিন্তু গ্রুপে নাই, তোমারটা কেমনে জানি। জি ভাইয়া। না, আমি কিছু বলি নাই। হ্যাঁ, আচ্ছা শুনতে ভাইয়া, পাচ্ছি, তুমি বলো। আচ্ছা আমি শুরু করি তাহলে। সঞ্জয় দাদা যেটা প্রথমেই বললেন যে যারা বুয়েটে চান্স পায় তারা একদম মানে নাম করা ফেস, একদম অলিম্পিয়াডে দেওয়া বা এরকম টাইপের স্টুডেন্ট। আমি অ্যাকচুয়ালি আগে থেকেই সেরকম কোন স্টুডেন্ট না, মিডিয়াম ক্যাটাগরি বা মানে হাই মিডিয়াম বা এরকম টাইপের ক্যাটাগরি। তো আমি আমার কথা খুব বাড়াবো না, কারণ আসলে বেশি গুছিয়েও বলতে পারবো না। আমি আমার কলেজ লাইফ থেকে শুরু করি। তো আগে থেকে আমি ঢাকায় ছিলাম, ছোটবেলা থেকেই একদম। তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এনডিসি তে পড়বো, কারণ দেশের 1 নম্বরের ইনস্টিটিউট কলেজ হিসাবে। তো আমারও সবসময় ইচ্ছা ছিল, বাট বিভিন্ন কারণে এনডিসি তে এক্সাম দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। সো তারপর থেকে অ্যাকচুয়ালি অনেক মন খারাপ ছিল যে আসলে আমি হয়তো বা অন্যদের থেকে কাইন্ড অফ পিছিয়ে পড়তেছি, বা আমার যারা ফ্রেন্ড এনডিসি তে গিয়েছে তারা হয়তো বা আমার চেয়ে এগিয়ে থাকবে সবসময়। বাট অ্যাকচুয়ালি আমার বাসা থেকে অনেক সাপোর্ট দিয়েছে আমার বাবা মা। তারা কোনোদিনও আমাকে ফ্রাস্ট্রেটেড হতে দেয়নি, সবসময় বলেছে যে তুমি তোমার বেস্টটা দাও, তারপর বাকিটা আল্লাহর হাতে। আমিও ভাই শেষ পর্যন্ত সেটাই চেষ্টা করেছি। মানে অ্যাকচুয়ালি আমার সেভাবে বলবো না যে টার্গেট ছিল বুয়েটেই হতে হবে বা এরকম কিছু না। আমি জাস্ট চেয়েছি আমি যেন আমার ফেভারিট সাবজেক্টটা পাই অ্যান্ড যেন ইঞ্জিনিয়ারিং পড়তে পারি, জাস্ট এতটুকুই ইচ্ছা ছিল। অ্যান্ড অপূর্ব দাদা একটা কথা বলেছিলেন মনে হয় একবার। উনি বলেছিলেন যে তোমরা এই ক্লাসগুলা করো বা জিনিসগুলো শিখো, তারপর তোমাদের কোথাও চান্স পেতে হবে না। তোমরা যদি চান্সও না পাও এবং এই জিনিসগুলো যদি শিখেও থাকো, সেটা তোমাদের লাইফে অনেক কাজে লাগবে। তো আমি সেটাকে ফুললি ফলো করেছি অ্যাকচুয়ালি, যে মানে আমি জিনিসটা যেন আমার ভালো লাগে এই জন্য আমি মেইনলি করেছি। তো কলেজ লাইফের শুরু থেকেই মোটামুটি কলেজে ভালো র্যাঙ্কই ছিল, টপ 3-তে থাকতো র্যাঙ্ক। তো আমার উপর অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের অনেক চাপ ছিল। স্পেশালি আমি মানে বায়োলজিটাও পারতাম আল্লাহর রহমতে। তো আমার অনেক টিচারই বলতো যে মেডিকেলে যাবে বা মেডিকেলে র্যাঙ্কে থাকবে। তো আমি অ্যাকচুয়ালি মেডিকেলে পরীক্ষা দিইনি, কারণ আমার সোললি টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। এবং বাসা থেকেও অ্যাকচুয়ালি কোনোদিনও প্রেশারাইজ করেনি, যে ওরা বলেছে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, সেটাই তোমাকে শেষ পর্যন্ত হ্যাপি রাখবে। And যদিও আমার মনে হয় আমার আম্মু বাবা হয়তো একটু চেয়েছিল যে আমি মেডিকেলে পড়ি, বাট তারা কোনোদিনও আমাকে আসলে প্রেশারাইজ করেননি। তো এটা আমার ক্ষেত্রে একটা অনেক বড় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। তো মেডিকেলে যখন রেজাল্ট হলো, তখন আসলে আমি কিছুটা ধাক্কা খাই, কারণ আমি দেখেছি যে অনেক ফ্রেন্ডই আমাদের চান্স পেয়েছে এবং আমাকে অনেক টিচাররা ফোন দিচ্ছিল যে সায়ন পরীক্ষা দিছো কিনা, চান্স পাওনি। তো আমি তো আবার একটু বলছিলাম যে স্যার আমি তো পরীক্ষাই দিইনি। তো তখন স্যাররা একটু মন খারাপ করছিলেন আর কি, যে পরীক্ষাই দিল না একদম। তো তখন আর কি একটু খারাপ লাগে, বাট পরে চিন্তা করি যে না, আমার লাইফটা আমার কাছেই, আমাকেই আমার সর্বোচ্চটা দিতে হবে। আর আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতো যে সায়ন, পড়াশোনাটাকে কোনোদিন প্রেশার হিসাবে নিও না, এটাকে একটা লাইফের পার্ট হিসেবে বানায় নাও এন্ড কনসিস্টেন্টলি পড়ো। আমি সেটাকেই ফুললি ফলো করার চেষ্টা করেছি, যে আসলে এটা প্রেশারের কিছু না। অ্যাডমিশন টাইমেও আমি আমার ফ্রেন্ডের সাথে প্রতিদিনই কোচিং এ থেকে এসেছি বাসায়, ওখানে অনেক টাইম পাস করেছি এবং পড়াশোনা করেছি, অ্যাকচুয়ালি ব্যালেন্স করার ট্রাই করেছি সবসময়। এমন করিনি যে সারা রাত জেগে পড়া অথবা এই জিনিসটা। আর আমি আসলে মনে হয় গুছিয়ে বলতে পারছি না ঠিক মতো। অনেকেই আমি শুনলাম আইআইটি কোশ্চেনের ব্যাপারে বলেছে। তো আমি যদি পার্সোনালি একদম অনেস্টলি বলি, আমি আইআইটি কোশ্চেন সলভ করেছি ক্লাস 11-এ যখন ছিলাম, আমি 11-12-এ তখন আমি সলভ করেছি। বাট এটা ফুললি আমি সলভ করেছি যে আমার জিনিসগুলো ভালো লাগে, আমার অ্যাকচুয়ালি জিনিসগুলো সলভ করতে ভালো লাগতো সেজন্য করেছি। কোনো সিএসসি আসতে হবে বা কোনো র্যাঙ্ক আসতে হবে এই জন্য আমি করিনি আসলে সলভ করি। এবং অ্যাডমিশন টাইমে অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো দেখারও খুব একটা সময় থাকে না, ক্লাস লেকচারে অনেক টাইম চলে যায়। আর আমি স্পেশালি থ্যাংক ইউ বলবো রাকিবুল ভাইয়াকে। রাকিবুল ভাইয়া অনেক মানে ভাইয়ার যে ক্যালকুলেটর হ্যাক্স গুলো এবং ক্লাস গুলো আমার
অনেক হেল্পফুল হয়েছে, স্পেশালি বুয়েট প্রিলিতে এবং সিকে ওয়েটের এক্সামে অনেক বেশি হেল্প হয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই এটার জন্য। আর বুয়েট পরীক্ষার যদি কথা বলি, প্রিলিতে মোটামুটি আমি একটা ধারণা নিয়ে গিয়েছিলাম যে আমি যদি 1 ঘন্টা মাথা ঠান্ডা রাখতে পারি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রিলি। এবং রিটেনের সকালবেলা অ্যাকচুয়ালি অভিদাদের সাথে দেখা হয় আমার। আমি অভিদাদের অ্যাকচুয়ালি মনে আছে কিনা জানি না, দাদা আমাকে বলেছিল যে সবগুলোই অ্যান্সার করে দিও, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, অ্যান্সার করিও। তো আমি এটাই করেছি, আর আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য সবচেয়ে বেশি মানে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। হয়তো আমি যদি 30-31টা অ্যান্সার করতাম তাহলে হয়তো বা সিএসসি পেতাম না, বা এরকম র্যাঙ্ক হয়তো আসতো না। আর বাকি এক্সাম গুলোর যদি কথা বলি, আমি আসলে খুব কম এক্সাম দিয়েছি, মাত্র 4টা এখন পর্যন্ত, এমআইএসটি, ডিইউ, বুয়েট আর হচ্ছে সিকেরুয়েট। তো আল্লাহর রহমতে বাকিগুলোতেও ভালো পজিশনে ছিল। এন্ড চেষ্টা করি যে মানে বুয়েটের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে যেন ভালো পজিশন থাকে। আর আমাকে একটা কথা আমার বাবা সবসময় বলেছে যে শায়ন, তুমি যদি মাথা ঠান্ডা রাখতে পারো বুয়েট এক্সাম হলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। আর যদি দেখো মাথা ঠান্ডা রাখেও চান্স হচ্ছে না, তাহলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, কারণ তার মানে এটা তোমার ভাগ্যে ছিল না অ্যাকচুয়ালি। তো আমি এটাই ট্রাই করেছেন, আল্লাহর রহমতে আমি একবারও প্যানিক করিনি পরীক্ষা হলে। একদম শেষ পর্যন্তই আমি ফুল এক্সামটা ঠান্ডা মাথায় দিয়েছি। যদিও রেজাল্টের দিন আজকে অনেক প্যানিক হচ্ছিল, কারণ অনেকে বলছিল যে রেজাল্ট দিবে আজকে। তো বাট এক্সাম হলে আল্লাহর রহমতে এই জিনিসটা হয়নি আমার। আর জুনিয়রদের উদ্দেশ্যে যদি কিছু বলি, যে আহ, হাল ছাড়া যাবে না অ্যাকচুয়ালি, কোনোদিনও মনে করা যাবে না যে আমি অমুক প্রতিষ্ঠানে পড়ি বলে আমি পিছিয়ে আছি। এখন অ্যাকচুয়ালি অনেক অপরচুনিটি আছে, অনলাইনে অফলাইনে সব জায়গায়। আমরা যে কোনো জায়গা থেকে চাইলে অনেক ভালো করতে পারি। সো সবসময় নিজের ক্যালিবারের উপর বিলিভ রেখে আসলে নিজের সর্বোচ্চটা দেওয়া উচিত, আর বাকিটুকু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া যায়। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ সায়ান, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে। আমারও আসলে তোমার মতোই মাইন্ডসেট ছিল সব সময়, যে না আমি নিজেরটা নিজের সাথে মানে আমি সবসময় এটাই প্ল্যান ছিল যে আমার বেস্টটা আমি দিয়ে আসবো, নিজের প্রিপারেশনটা নিজে ভালো মতো নিব এবং পরীক্ষায় ঠান্ডা মাথায় নিজে যা পারি তা দিয়ে আসবো। জি ভাইয়া, এরপর যদি এটাই আমি বুয়েটে মাথায় রেখেছি। এরপর যদি বুয়েটে হয় তাহলে হবে, না হইলে সিকে রুয়েট আছে, ঢাবি আছে, আরো অনেক অপশন আছে। তো জি ভাইয়া। সবার জুনিয়র যারা আছো তোমরাও এরকম মাইন্ডসেট রাখবা যে আমি আমার বেস্টটা দিয়ে পড়বো, বাকি যে সময়টা আছে আমি টাইমটাকে ইউটিলাইজ করবো এবং নিজের বেস্ট পরীক্ষাটা দিয়ে আসবো, এই তো। এরপরেও যদি চান্স না হয় বুয়েটে, তাইলে সৃষ্টিকর্তা আমার জন্য অন্য ভালো অপশন রাখছেন। আমি আমার পরিশ্রমটা করি, এই পরিশ্রমের মূল্য কখনো না কখনো আমি পাবো, বুয়েটে হোক বা সিকে রুয়েটে বা যেখানে হোক না কেন, বা আইইউটিএমআইএসটি যেখানেই তুমি পড়ো না কেন, ওই পরিশ্রমের সুফল তুমি এক সময় না এক সময় পাবা, হয়তো কেউ আগে পাবে কেউ পরে পাবে। তো জি এই ভাইয়া। জন্যই বলবো, সায়ান অনেক সুন্দর কথা বলছে তোমাদের উদ্দেশ্যে, যে তুমি তোমার পরিশ্রমটা করে যাও এবং ঠান্ডা মাথায় যে কোনো পরীক্ষায় নিজের বেস্টটা দিয়ে আসো। এরপরে যেইটা সৃষ্টিকর্তা তোমার জন্য রাখছেন ওইটাই তোমার জন্য পারফেক্ট, এটাকে মেনে নিতে হবে। এটা মেনে নিয়েই লাইফ তুমি সুন্দর মতো ওইভাবেই ওইটাকে ওই দিকেই তুমি মেনে নিয়ে পরিশ্রম করে কন্টিনিউ করো। তো ঠিক আছে সায়ন, অনেক ভালো লাগলো, অনেক শুভকামনা তোমার জন্য, অনেক ভালো পজিশন আসছে তোমার বুয়েটে। তো জি ভাইয়া। বুয়েট লাইফ ভালো কাটুক, আজকে জি লাইফটা ভাইয়া, এনজয় করো ডিউর তোমাদের। জন্য দোয়া করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, যারা আরেকটা আজকে বিষয় একটু বলে দিই। যেটা হচ্ছে আমি শুরুতে মনে হয় যেটা বলছি এটা ওটাকে বুঝতে পারেনি, মেসেজটা স্পষ্ট হয়নি হয়তো। এটা হচ্ছে আসলে ম্যাথ অলিম্পিয়াড আমি বললাম যেটা, তুই বুয়েটে গেলে দেখবো হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, এখানে ধরো চ্যাম্পিয়ন হয়েছে এরও দেখবা 400 700, মানে র্যাঙ্ক নিয়ে যাতে তুমি বেশি চিন্তা না করো, 1000 এই পজিশনেও গেছে। আরেকটা বিষয় হচ্ছে আসলে এই যে সবাই, তুমি নিজেও হয়তো বুঝো না যে তুমি কত লেভেলের মানে বস ইয়ে ছিল সায়ান, নিজে হচ্ছে ভাইয়া আমি ম্যাথ অলিম্পিয়াড দিয়েছি কিন্তু কয়েকবার মিজারেবলি ফেল। তুমিও যে একটা মারাত্মক লেভেলের স্টুডেন্ট ছিল, বাট অন্যরা বুঝতে পারছে। তবে বুয়েটে যারা চান্স পায় সবাই হচ্ছে জিনিয়াস লেভেলের, মানে যারা যারা আসলে আজকে চান্স পাইছে এটার বুঝানো মানে বলার উদ্দেশ্য ছিল হচ্ছে মানে তুমি র্যাঙ্ক নিয়ে চিন্তা না করো, যারা যেটা যে চান্স পাইছে এটা আসলে বিশাল একটা ব্যাপার, সবাই জিনিয়াস। জি ভাই, আর আরেকটা কথা বলবো ভাই, পুরো সাকসেসটা আমি আমার আম্মুকে ডেডিকেট করতে চাই। কারণ অ্যাকচুয়ালি আমি যখন 3তে ডিএমসি তে ভর্তি হই রেসিডেন্সিয়াল মডেলে, তখন থেকে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। বাট মাঝখানে কিছু অ্যাকচুয়ালি প্রবলেম হয় আমার, আমি কিছুটা অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমার র্যাঙ্ক একদম ক্লাসের লাস্ট পজিশনে চলে গিয়েছিল। একদম লাস্ট নয়, ক্লাসের মানে একদম লাস্ট পিক থেকে গিয়েছিল তো। তো ওই সময় মনে হয় কোনো একটা পরীক্ষায় আমার রেজাল্ট একটু ভালো হয়। তো তখন আমার আম্মু আমার বাবাকে ফোন করে বলে যে সায়ন তো এখন ভালো স্টুডেন্ট, আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তো ওই কথাটা আমাকে মনে হয় শেষ পর্যন্ত মোটিভেট করেছে। আসলে এই যে বুয়েট বা সব জায়গায়, বুয়েট বলো সিকে সব জায়গায় যারা ভালো করে আর কি লাইফে, অনেকের ক্ষেত্রে এরকম একটা না একটা টার্নিং পয়েন্ট থাকে।
যেমন আমার কাছে আমি একটু ছোট করে বলে দিই, আমি হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, মনে হয় 7 পর্যন্ত কিছুই পড়িনি, 8 থেকে পড়া শুরু করছি। তবে আমার লাইফের বেস্ট বেস্ট পয়েন্ট ছিল হচ্ছে আমি যখন কলেজিয়েটে ভর্তির জন্য পড়া শুরু করি। ওই সময়টা যে কয়দিন একটা এফোর্ট দিয়েছে ওইটার জন্য অনেক ভালো ছিল। সবার লাইফে এরকম কিছু না কিছু একটা আছে, যারা ধরো আমার মতো ছিল, বা তুমি যে বলেছো একটা টার্নিং পয়েন্ট। জি ভাই। হ্যাঁ, আমরা তাহলে স্যার অনেক সুন্দরভাবে বলেছে, আমরা মনে হয় পরের জনের কাছে যেতে পারি। সায়ান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। জি ভাইয়া। সো এরপর আমাদের সাথে আছে শামিত বিন নাজিম, তুমি বলতে পারো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমাকে শোনা যাচ্ছে? নাজিম শোনা যাচ্ছে, বলো। ভাই আমার নাম হচ্ছে কি শামিত, এটা লাস্ট পার্টটা আমার বাবার নাম। আচ্ছা, সামিত, হ্যাঁ বলো। ভাই আমার বুয়েটের র্যাঙ্ক হচ্ছে 449 আর সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সামিত মেকানিক্যাল পাইছো, কংগ্রেচুলেশনস। বলো। ভাই আমি যদি একটু শুরু থেকে বলি, আমি একাডেমিক থেকে আপনাদের স্টুডেন্ট ছিলাম। আর আমি এইচএসসির আগে আপনাদের অ্যাডমিশন কোর্সে এনরোল করি। তো ভাই আমি এইচএসসির পরে উদ্ভাসে ভর্তি হই। উদ্ভাসে ভর্তি হওয়ার পরে আমি প্রথম একটা ফিজিক্স ক্লাস করি, তারপর একটা কেমিস্ট্রি ক্লাস করি। এরপর ভাই আমি আর যাই নাই উদ্ভাসে। তো আমাকে যখন বাসা থেকে উদ্ভাসে পাঠানো হইতো ভাই, ওই আমি নিচে বসার বেঞ্চ ছিল, আমি ওখানে বসে বসে আপনাদের ক্লাস নোট গুলো আর কি পড়তাম ভাইয়া। তো এইভাবেই যায়। এরপর ওখান থেকে 2 ঘন্টা পরে বাসা চলে আসতাম, বলতাম যে উদ্ভাসে ক্লাস করে আসছি। তো তো এভাবেই পুরোটা সময় যায়। এরপর উদ্ভাসে মডেল টেস্ট দিই, 2-3টা মডেল টেস্টে র্যাঙ্ক একটু পিছিয়ে আসে, তারপর সবগুলাই সামনের দিকে আসে। আমার প্রথম পরীক্ষা ছিল এমএসটি তে। ফার্স্ট মেরিটে আমার নাম আসে নাই, সেকেন্ড মেরিটে নাম আসছে 440তম। সিকিউরিটি পরীক্ষাতে একটু খারাপ হয় ভাইয়া, আমি এখান থেকে জার্নি করে চট্টগ্রাম যাওয়াতে একটু পরীক্ষাটা খারাপ হয়ে যায়, ওখানে র্যাঙ্ক আসে 889। আর এই তো ভাইয়া। তোমরা এত ভালো ভালো পজিশনে চান্স পাইয়ে বলো যে র্যাঙ্ক আসছে খারাপ। হ্যাঁ, কি আর বলো ভাই ভাই? আমি বুয়েট ট্রেনের কথা যদি একটু বলি, পিলির কথা বলি আগে। পিলিতে আমার ছিল হচ্ছে কি শিফট 2 তে। আমি অ্যারাউন্ড 70টার মতো দাগাই। আমি শিওর ছিলাম যে পিলিতে হয়ে যাবে মোটামুটি। তো পিলিতে হয়। রিটেনে রিটেন ভাই আমি রিটেনে আসলে 330 থেকে 340-এর মধ্যে আনসার করি। আমার টার্গেট ছিল যে আমি টপ 100-এ ঢুকবো, কিন্তু আনফরচুনেটলি ভাই একটু র্যাঙ্কটা পিছনে চলে আসে। তারপর ভাই আমি সাবজেক্ট নিয়ে স্যাটিসফাইড ভাইয়া। ঠিক আছে শামিত, মেকানিক্যাল ভালো মতো পড়ো, মেকানিক্যাল তোমাকে হতাশ করবে না, হ্যাঁ। জি আমারও ভাই, ইচ্ছা আমার ছিল ইচ্ছা ছিল। ইলেকট্রিক্যাল পড়ার, বাট মেকানিক্যাল পড়ার পরে কখনো আফসোস হয় নাই। বিশেষ করে মেকানিক্যাল পড়ার পরে মেকানিক্যালের 1-1-এই দেখবা ইলেকট্রিক্যালের কোর্স আছে। তো ইলেকট্রিক্যালের ওই কোর্সটা করার পরে মনে হবে যে বাইচে গেছি, ভালো জায়গায় বাইচে গেছি, ভাগ্যিস ইলেকট্রিক্যাল পাই নাই। তখন তোমার মনে হবে যে না, মেকানিক্যালই আমার জন্য বেস্ট, মেকানিক্যাল পারফেক্ট, উপরওয়ালাই বাঁচাইয়া দিছে আমাকে মেকানিক্যাল পড়ানোর জন্য। তো আফসোস হবে না কখনো, ভালো মতো পড়ো, অনেক শুভকামনা থাকলো। আচ্ছা, আর আর ভাই আরেকটা দাদা, হ্যাঁ, ভাই দাদা একটা আমার কথা ওয়ান ছিল। অনে মেকানিক্যাল। হ্যাঁ বলো। আমার যখন আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসে, তো আমার একটা কথা মনে হয়। তো আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো তখন আমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল যে আমি বুয়েটে কোন সাবজেক্ট নিয়ে পড়বো। তো আমার অ্যান্সারটা ছিল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকে সাবজেক্ট পাওয়ার পর আমার ওই কথাই মনে হয়েছে ভাই। আমার ওয়ান অনে মেকানিক্যালের কোর্স ছিল, ইলেকট্রিক্যালের কোর্স ছিল। মানে আপনার যেটা মনে হয়েছে যে ইলেকট্রিক্যাল পাই নাই ভাগ্য ভালো, আমার ওইটাই মনে হয়েছে, বুঝছেন? মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নেই নাই ভাগ্য ভালো। না, আমাদের আমাদের সময় ওই যে আমাদের অ্যাডভাইজার স্যার আমাকে এটা বলছিলেন যে মেকানিক্যালে ইলেকট্রিক্যাল এবং সিএসসির তো কোর্স আছে। তো 1-1-এ হুম। ইলেকট্রিক্যালের কোর্স, 1-2-তে সিএসসির কোর্স। স্যার বলছিলেন যে এই কোর্সগুলো রাখাই হয়েছে এই কারণে যে তোমার জন্য যে মেকানিক্যাল পারফেক্ট এবং তুমি যে মেকানিক্যাল পায়ে বাইচা গেছো এটা বোঝানোর জন্য ওই কোর্সগুলো এমন ভাবেই ডিজাইন করা যে মানে পড়ার পরে মনে হবে যে না, ভাগ্যিস ওটাতে যাই নাই। তো ঠিক আছে সায়ান, না, মানে সিলেবাস অনেক বড় থাকে, তো ধরেন অন্য অন্য ডিপার্টমেন্টের কয়েকটা সেমিস্টারের কোর্স একসাথে এনে মানে কম্প্যাক্ট দিয়ে দেওয়া হয়, এই জন্য মানে ভালোই প্যারা লাগে এগুলাতে। যাই হোক, তোমরা যাবা এই ফেজটার মধ্যে দিয়ে, অসুবিধা নাই। আর কয়েকদিন পরেই যেই দেখা যাক সাবজেক্টেই কি পড়ো অবস্থা। বুয়েটে, তুমি যেই সাবজেক্টেই পড়ো, কোনো সাবজেক্ট ছোট বড় খারাপ বলতে তো কিছু নাই, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সবগুলাই ভালো। তুমি যেই সাবজেক্টেই পড়ো ওই সাবজেক্ট থেকেই ভালো মতো পড়বা, ভালোভাবে পড়বা, দেখবা যে ওই সাবজেক্টটাই তোমার ফেভারিট হয়ে যাবে।
তো ঠিক আছে শামিত, অনেক ভালো লাগলো, আরেকটা অনেক ব্যাপার কি, শুভকামনা। হ্যাঁ দাদা ওকে, বলে। আরেকটা হচ্ছে প্রতি বছর এমআইএসটি এক্সামটা কিন্তু আগে হয়, হ্যাঁ বাট এমআইএসটির র্যাঙ্ক দেখে কিন্তু বুয়েটের র্যাঙ্ক প্রেডিক্ট করা যায় না। তো দুইটা পুরোপুরি আলাদা পরীক্ষার ধরন বলো, সবকিছু একটা সহজ ভার্সন বলা যায়। তো এটা নিয়ে আসলে শুরুতে অনেকে একটু র্যাঙ্কটা দেখে কনফিউজড হয়ে যায়। 24 ব্যাচ তো কয়দিন পরেই পরীক্ষা, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, তোমরা ওদের 23 ব্যাচ যেটা পার করে আসছে এই ফেজে প্রবেশ করছো। তো আসলে হচ্ছে এই যে শুরুতে যখন পরীক্ষা হতে থাকে একটা একটা, তোমরা দেখবা যে এমআইএসটি কিন্তু আমাদের মানে যে পড়ার ওয়েটা তুমি পড়বা ওইটার কিন্তু ধরনটা সেম না। তো তুমি হয়তো হ্যাঁ তাহলে এতদিন কি করছি, মনে হয় ভুল করছি, মানে এখন কি হবে সামনে, একটু কনফিউজ হয়ে যাওয়ার সুযোগ থাকে। তো এটা আসলে হওয়া যাবে না আর কি। তোমার তোমার জন্য যে ফাইটটা বা যে যুদ্ধটা তোমার জন্য, এটার জন্য ওই প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে পরের জনের কাছে যাই, স্যাম। জি ভাইয়া, অনেকেই কমেন্টে দেখলাম ফর্মটা চাচ্ছিলে। ফর্মটা হচ্ছে প্রাইভেট গ্রুপে, ইঞ্জিনিয়ারিং 23 ব্যাচের যে প্রাইভেট গ্রুপটা সেখানে পাবা তোমরা। প্লাস হচ্ছে একটা জানিয়ে রাখি, কালচারাল প্রোগ্রাম এবং হচ্ছে ওই যে কোরআন তেলাওয়াত এবং হচ্ছে গীতা পাঠ সহ অন্যান্য যতগুলো ইভেন্ট আছে আমাদের, সবগুলোর জন্য ওই ফর্মেই একটা অপশন পাবে তোমরা, সেখানেই সাবমিট করতে পারবে তোমাকে চাও কিনা। তোমাদের থেকে আমরা পার্টিসিপেন্ট চাই। সো সবাই ট্রাই করবে সেখানে সাবমিট করার কিছু না কিছু। সো এখন আমরা ডাকতেছি এরপর তাসিন, তোমাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালাম তাসিন, শুনতে পাচ্ছি, বলো। জি ভাইয়া, আমি হচ্ছি কুমিল্লার। তো আমি পড়াশোনা করছি সোনার বাংলা কলেজ থেকে, এবং এবার বুয়েট এডমিশন টেস্টে 490তম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই সব মেকানিক্যাল, এরপর থেকে সায়েম সবাই মেকানিক্যাল যারা আছে ওদেরকেই সুযোগ দিবা। ঠিক আছে তাসিন, বলো। এটা তো না হবে না, ভাইয়া, কিসের আমি মেকানিক্যাল? কখনোই চিন্তা করি নাই যে আমি বুয়েটে এই পজিশনে আসতে পারবো। আমার বুটেক্সেও পজিশন ছিল 1357। কেবলমাত্র একদিন আগে পরীক্ষা হয়েছে, আমার প্রিপারেশনও তেমন ভালো ছিল না। হঠাৎ করে কি না কি যে হয়েছে, আমি চিন্তাও করতে পারি নাই আমার পজিশন যে 490। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি বুয়েটে টিকছি, এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি বুয়েটে টিকছি। তো বুয়েটের একটা পরীক্ষা, একটা 2 ঘন্টার পরীক্ষা ঠান্ডা মাথায় দিয়ে আসতে পারলেই হয়ে যায়। এই যে তুমি বুয়েট ভর্তি পরীক্ষার দিন ঠান্ডা মাথায় যা পারো তা লিখে দিয়ে আসতে পারছো, হয়তো বুটেক্সের দিন পারো জি নাই। ভাইয়া, জি আমরা ভাইয়া, তোমাদেরকে প্রত্যেক দিন এই কথাটাই বলি তাসিন, যে আমরা তোমাদেরকে যেভাবে পড়াইছি খালি নিজের বেস্টটা পরীক্ষা ঠান্ডা মাথায় দিয়ে আসবা। একটা পরীক্ষা ঠান্ডা মাথায় তুমি দিয়ে আসছো, দেখো ঘটনা ঘটে গেছে, একদম ভালো পজিশন, ভালো সাবজেক্ট চলে আসছে। জি ভাইয়া, আমি এমনও হয়েছে আমি উদ্বাসে উইকলিতে 96, 84ও পাইছি 230-এ। ওইখান থেকে আমি কাম ব্যাক করে আসতে পারছি, এটা অনেক বড় একটা পাওয়া বলে আমি মনে করি। আর আমি কৃতজ্ঞ থাকবো অপূর্ব ভাইয়ের প্রতি, আর হচ্ছে সঞ্জয় দাদার প্রতি। মানে উনারা আমাকে ফিজিক্স আর কেমিস্ট্রিকে নতুন ভাবে পরিচয় করাইছে। আমি কিন্তু ইয়াতে ইঞ্জিনিয়ারিং এর শুরুতে কিন্তু আমার ম্যাথ মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি উদ্ভাসে ফিজিক্সের পরীক্ষা মানেই হচ্ছে আমার জন্য একটা কার্স, একটা অভিশাপ। কিন্তু কিন্তু বুয়েট পরীক্ষা আমি 13টার 13টাই আনসার করতে পারছি, এবং আমি শিওর ছিলাম যে মিনিমাম 10টা কারেক্ট হবেই। এরপরে ইয়াতে অর্গানিকটাও আমি খুব ভালো করে পড়ি নাই, তাও আমার অন্যগুলা দিয়া হয়ে গেছে। আর ম্যাথে আমি 5টা স্কিপ করছি, একেবারে স্কিপ, তাও আলহামদুলিল্লাহ যে আমার 490 পজিশন আসছে। তো আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা না থাকলে হয়তো বা আমার সম্ভব হইতো না। আর আমি কিন্তু কুমিল্লা শহরের না, আমি কুমিল্লা শহর থেকে আরো 20 কিলোমিটার দূরে গ্রামাঞ্চলে থাকি। তো আপনারা না থাকলে হয়তো বা আমার কোনোদিনই বুয়েটের স্বপ্নটা পূরণ হইতো না। তো আপনাদের প্রতি কৃতজ্ঞ, আছেন, কি তোমার বলবো। কলেজটাও কি ওইখানে না, তোমার? আমার কলেজ হচ্ছে আমার বাসা থেকে 16 কিলোমিটার দূরে। আচ্ছা, তোমার কলেজের আম- নামটা একটু একটু আবার। সোনার বাংলা কলেজ, বুড়িচং পড়ছে আর কি, বুড়িচং আচ্ছা, উপজেলায়। আমার বাসা হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলায়। তো আরেকজন। আপনারা দোয়া করবেন আমার জন্য, ভবিষ্যতে যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। হ্যাঁ, অনেক দোয়া থাকলো তাসিন। মেকানিক্যাল আচ্ছা, পাইছো, ভালো মতো পড়াশোনা করো। হ্যাঁ, জি ভাইয়া, একদম মেকানিক্যালে ভালো মতো পড়াশোনা করবা। অনেক দোয়া থাকলো। সামনে অবারিত সুযোগ, সুযোগটা কাজে লাগাও। মেকানিক্যাল থেকে পড়ে তুমি দেশে বিদেশে যে কোনো ফিল্ডে তুমি নিজের বেস্টটা যদি দিতে পারো, তুমি অনেক ভালো করার একটা সুযোগ পাইছো, সুযোগটা কাজে লাগাইও। আর তোমাদের মতো এই যে তাসিন, তোমাদের মতো স্টুডেন্টরাই কিন্তু আমাদের আসলে, আমরা এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা খুঁজি। তোমাদের জি, মতো স্টুডেন্টদেরকে চান্স পাওয়ানোই আমাদের সার্থকতা।
বিশেষ করে যারা এই একদম গ্রামাঞ্চল বলো বা উপজেলা লেভেলে থেকে পড়াশোনা করেও বুয়েটে আসতে চায়। আমাদের সময় কিন্তু এই জিনিসটা আমাদের জন্য অনেক কষ্ট, মানে কঠিন ছিল। 2015 বা আগে যখন অনলাইন এডুকেশনটা ওইভাবে ছিল না, তখন আসলে একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলে বুয়েটের নামই শুনছি আমরা। ধরো বিশেষ করে আমি বুয়েটের নাম শুনছি কবে, ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার পরে। বুয়েটের নামও শুনি নাই, তখন আমি এক ভাইয়ের কাছে পড়তাম, আকরাম ভাই, উনি চুয়েটের। তো উনার কাছে যখন পড়তাম টেস্ট পরীক্ষার পরে ক্লাস 10-এর, তো তখন আমি শুনলাম যে চুয়েট বলতে কিছু আছে। তো চুয়েট থেকে শুরু করে আমি আমার এক ফ্রেন্ড ছিল কানন, ও বলছিল যে এক ভাইয়ের কাছে পড়বো, উনি চুয়েটে পড়ে। তখন আমি জানিও না চুয়েট আসলে কি। তখন শুনলাম যে ওনার কাছে পড়ে, ওনার কাছে গল্প শুনতাম বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট বলতে কিছু আছে। তখন আমি জানি না যে এগুলো যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আমারও কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের স্কুলের স্টুডেন্ট আমি। তো তারপরে যখন কলেজে ভর্তি হইলাম বিভাগীয় শহরে সৈয়দ নজরুল ইসলাম কলেজে, তখন শুনলাম যে আচ্ছা এগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলো থেকে পড়লে ইঞ্জিনিয়ারিং পড়া যায়। তো আমাদের সময় কিন্তু ধরো ওই যে উপজেলা শহরে থেকে বা জেলা শহরের কলেজগুলা থেকে বুয়েটে চান্স পাওয়ার হার খুবই কম ছিল, মানে একেবারেই নাই। ইনফ্যাক্ট আমাদের ওই ময়মনসিংহ থেকেও আহ, আমাদের কলেজগুলা থেকে যারা পাইতো মোটামুটি বিভাগীয় শহরগুলা থেকেই, ধরো যে ওই নেত্রকোনা থেকে বা ওই উপজেলা শহর থেকে একেবারেই ছিল না। যেটা অনলাইন এডুকেশন আসার পর থেকে আমরা প্রতি বছর এই যে আমাদের যে লাইভ সেশনে তো আমরা সবার কথা শুনতে পারি না, 20 থেকে 30 জন বা 40 জনের কথা শুনি, তার মধ্যেও 4-5 জন থাকে যে একদম প্রত্যন্ত এলাকা থেকে বুয়েটে চান্স পাইছে। তো আমি জানি যে আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে যদি 700 জন চান্স পায়, বা গতবার ধরো 750-এর মতো চান্স পাইছিল, তো এখান থেকে আমি শিওর যে 100 থেকে 200 স্টুডেন্ট এরকম আছে যে অনলাইন এডুকেশনের এই সুবিধাটা না থাকলে ওরা হয়তো বুয়েট পর্যন্ত আসতে পারতো না। তো জি ভাই। আমাদের বা আরো যারা যত প্ল্যাটফর্ম আছে অনলাইনে পড়ায়, এই সুবিধাটা, মানে এই জিনিসটাই আমি বলবো যে অনলাইন এডুকেশনের সার্থকতাটা এখানেই, যে তোমাদের মতো স্টুডেন্টদেরকে বুয়েট পর্যন্ত নিয়ে আসতে পারাটাই আসলে আমাদের সার্থকতা। তো অনেক শুভকামনা থাকলো তাসিন, অনেক ভালো জি লাগলো ভাইয়া। তোমার সাথে। না ভাইয়া, ভালো, আপনাদের বেঁচে ছিলাম যে আপনাদের বেঁচ থেকে অনেক কিছুই পাইছি। আমার মেডিকেল ছাড়া যেই পরীক্ষাটা দিছি সবগুলাতেই আসছে। সিকিউরিটি 1757তম আসছে। তারপরে আমরা আপনার বিউপিতে সিএসসি এর জন্য বলছে, এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 393, এরকম ভালোই পজিশন আসছে। আমরা তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়ানোর সময়ও এটা বলতাম তাসিন, তোমার হয়তো খেয়াল আছে যে আমরা সবসময় জি এটা জি বলতাম যে তোমাদেরকে আমরা এমন ভাবে পড়াবো যে প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, সহজ হোক বা কঠিন হোক, চান্স তোমরাই পাবা। আমরা জি আসলে কন্টেন্ট গুলো এমন ভাবেই রেডি করি যে প্রশ্ন সহজ হইলে আমাদের স্টুডেন্টরা চান্স পাবে, কঠিন হইলে পাবে না। মানে এইরকম ভাবে আমরা পড়াই না, আমরা সবসময় এভাবে পড়াই যে একটা পড়ুয়া স্টুডেন্ট যার আসলেই ভালো করার ইচ্ছা আছে, সে আমাদের কন্টেন্ট যদি ফলো করে, সে প্রশ্ন সহজ হলেও সে চান্স পাবে, কঠিন হলেও সে চান্স পাবে। আমরা তোমাদেরকে এমন ভাবেই তৈরি করছি। এবং তোমরা এই যে আমরা সবসময় এটা বলতাম যে পরীক্ষা দেওয়ার আগে তুমি বুঝবা না, পরীক্ষা দিয়েও তুমি বুঝবা না যে আমরা ভালো পড়াইছি না খারাপ পড়াইছি। তুমি রেজাল্ট হওয়ার পরে বুঝবা যে না ভাইয়াটা ভালো পড়াইছে নাকি খারাপ পড়াইছে। জি তো জি। অনেক শুভকামনা থাকলো তাসিন তোমার জন্য, অনেক জি। ভালো লাগলো। অনেক ভালো মানুষ হও। আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি তাসিন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। সো এরপর আমাদের সাথে আছে শিশির। শিশিরকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, তুমি বলতে পারো এখন। শিশির, পারমিশন দেওয়া হয়েছে। আচ্ছা, ও হয়তোবা লাইনে নেই। আমরা নেক্সট পার্সনের কাছে যাচ্ছি তাহলে। নেক্সট আছে হচ্ছে আহসান হামিদ। আহসান হামিদ, তুমি বলতে পারো। সালাম আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম আহসান, শুনতে পাচ্ছি, বলো। জি ভাই, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে 743তম হয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং। তো অপার ভাই জুনিয়র আর কি। তো অপার ভাইকে মিস করতেছি, ভাইয়া নাই, এখানে থাকলে ভালো হইতো আর কি। তো ভাইয়া শোনো, তোমরা আজকে আমি, যারা জি সিভিল ভাই পাইছো বলেন। আমি বলি, তোমরা বাংলাদেশে যদি থাকো, বাংলাদেশে কিন্তু ইঞ্জিনিয়ারিং মানেই সিভিল ইঞ্জিনিয়ারিং, আর ইঞ্জিনিয়ার মানেই সিভিল ইঞ্জিনিয়ার। তুমি যে কোনো জায়গায় যাবা, ইঞ্জিনিয়ার অমুক ইঞ্জিনিয়ার মানে কি, উনি সিভিল ইঞ্জিনিয়ার। তো বাংলাদেশে যদি তুমি যে কোনো জব ফিল্ডে যাও, ওখানে মানুষ ইঞ্জিনিয়ার বলতেই মনে করে যে এখনো সিভিল ইঞ্জিনিয়ার। তো জি ভাই, যারা আমারও সিভিল ইচ্ছা দেশে থাকার। যারা জি সিভিল ভাইয়া। করতেছো, তোমরা এই একটা এক্সট্রা ফেসিলিটি পাবা। মানুষজন জি ভাই। ইঞ্জিনিয়ার মানেই ধরে নিবে যে তুমি সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ বলো। জি ভাই। আর ভাই আজকে আমি অনেক বড় একটা প্রেশার মুক্ত হয়েছি, কারণ হচ্ছে ভাই আমি মেডিকেলে আমার ইচ্ছা ছিল না, তাও মানে ফ্যামিলির অনেকে বলছে তাই দিছি আর কি, তাও এটা একদম প্রিপারেশন ছাড়া।
আমি এইচএসসি পর বায়োলজি পড়িই নাই। মানে আমি মেডিকেলের যে পরীক্ষা দিছি এর আগে আমি মেডিকেলের কোনো প্রশ্নও দেখি নাই। মেডিকেলের দিন যাই এমনি এক্সাম দিয়ে আসছি, তো তা ওইটায় পাস করছি আর কি, মানে 47 পাইছি। তো ওইটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমাকে কেউ কিছু বলেও না, সমস্যা হয়নি। তারপর ভাই এর আগে বিউপিতে দিছিলাম। বিউপিতে ভাই প্রশ্ন তো সহজ হয়েছিল, আমি অনেক বেশি দাগায় আসছি। মানে এমন মাইন্ডসেট নিয়ে গেছিলাম যে আমার তো চান্স হইলেও পড়বো না, আমি দাগাই ইচ্ছা মতো। তো 60টার মধ্যে আমি ভাই 57টা দাগাইছিলাম, ভাবছিলাম যে হবে। যখন রেজাল্ট দিল দেখি হয় নাই, তখন একটু মন খারাপ হয়ে গেছিল আর কি ভাই। তো তারপর এরপর ভাই ভাবছিলাম আচ্ছা সমস্যা নাই, এমআইএসটি তে ভালো মতো দিব। তারপরে এমআইএসটির আগে যে ভাই এসিএস এ মডেল টেস্ট হয়েছে, উদ্ভাসে মডেল টেস্ট হয়েছে, ওগুলাতেও ভাই ভালো করছি। তো আমি আম্মুকে বলছিলাম যে যদি কোনো দুর্ঘটনা না হয় ইনশাল্লাহ এমআইএসটি তে চান্স পেয়ে যাবো। কিন্তু ভাই এমআইএসটি তেও মানে কি বলবো ভাই, প্রশ্ন তো সহজই ছিল কিন্তু আমি ভুল করে আসছি, মানে সহজ জিনিস ভুল করে আসছি। তারপর হচ্ছে ভাই আমাদের হচ্ছে কোশ্চেন আর অ্যান্সার আলাদা ছিল, মানে বুয়েটে যেমন কোশ্চেনের পরে অ্যান্সার জায়গা থাকে না, কিন্তু এখানে এমআইএসটি তে কোশ্চেন আলাদা পেপার ছিল, অ্যান্সার আলাদা লেখার জায়গা ছিল। তো আমি ফিজিক্সে একটা ভুল করছিলাম কি, আমি 26 নাম্বারের অ্যান্সার 27 নাম্বারে লিখে ফেলছিলাম। এই একটা ভুল করছিলাম। তো যাই হোক, এমআইএসটি তেও হবে না আমি বুঝে গেছি। তো আমি এদিন ঠিক করছি যে এমআইএসটির আমি দেখবো না, রেজাল্টই দেখবো না। তো ভাই এরপর তো 24 তারিখ বুয়েট ফিলি, মানে এই পর্যন্ত মানে এর আগে যতগুলা দিছি হয় নাই। এর মধ্যে তারপর আবার জাহাঙ্গীরনগর ছিল, ওটাও বুয়েট আর ঢাবির মাঝখানে পড়ে, ওটাও দেই নাই। আহসান মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। ভাই আমাকে শোনা যাচ্ছে না? আহসান এখন শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ। জি ভাই আছিলাম আমি, ছিলাম হ্যাঁ, আমি ভাই। আচ্ছা তারপর ভাই এরপর ডিইউ দিলাম। ডিইউ এর জন্য ভাই বুয়েট প্রিলি রেজাল্ট দিল 26 তারিখ। এরপরে মানে বুয়েটের প্রিলি রেজাল্ট হওয়ার পর আমি এত খুশি হয়েছি, আমার মনে হয়েছে আমি ওই দিনই বুয়েটে চান্স পেয়ে গেছি। কারণ হচ্ছে এর আগে এর পর্যন্ত আমার আগে কোথাও হয় নাই, বুয়েট প্রিলিতেই ফার্স্ট হয়েছে। মানে এটা তো ফাইনাল না, বাট তারপরে একটা ধাপ আগায় গেলাম আর কি। এই জন্য আর কি ওই দিন অনেক খুশি হয়েছিলাম। তো তারপর আমি ভাই ডিইউ এর জন্য মাত্র 2 দিন পরে ডিইউ এর পরীক্ষা দিছি আর কি। তো তারপর জানি না ডিউ কেমন হবে, মোটামুটি ভালোই দিছি। তো তারপর ভাইয়া আমি বলতেছি ভাই অনেক বড় একটা চিন্তা থেকে মুক্ত হয়েছি। কারণ ভাই আমি সিকের ওয়েট দেই নাই বুয়েটের জন্য, কারণ আমার তখন খাতা রিভিশন দেওয়া হয় নাই ভালো মতো। এই জন্য আমি সিকের ওয়েটও দেই নাই। যে ভাবছি কেননা বুয়েটে বেসটা দিয়ে দেখি, আর বুয়েট যদি ভাগ্য খারাপই হয় নাই হয়, এরপর জিএসটি তে সাস্ট আছে, ওইটার জন্য ট্রাই করবো 1 মাস। তো এই আর কি ভাইয়া। এটা আর এটা একটা হচ্ছে ভাই বিশাল আমি মানে জি দাদা অনেক বড় একটা রিস্ক মানে নিয়েছিলাম, আর আমার আব্বু সাপোর্ট করছিল, আব্বুর জন্য এটা পারছি আর কি। নাহলে অনেকেই বলতো হ্যাঁ সিকিউরিটি দাও, আব্বু আম্মুর কলিগ অনেকেই বলছিল সিকিউরিটি দিতে, বাট আমি রিস্কটা নিছি আর কি। কারণ বুয়েট মিস হলে তো সিকিউরিটি তো বলতে ভাইয়া পারি যে হ্যাঁ, হ্যাঁ আর ইভেন ভাই রেজাল্ট দেওয়ার পর না আমার খারাপও লাগতেছিল, আমি বুটেক্সও দেই নাই ভাই। বুয়েটের আগের দিন বুটেক্স ছিল না, বুটেক্সও দেই নাই। তবে ওই দিন আরেকটা ছিল এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি, ওইটা দিছিলাম কারণ এটা বাসার কাছে ছিল সিট, ওইটা দিছিলাম। তো ভাইয়া যখন রেজাল্ট গুলো সিকিউরিটি আমার ফ্রেন্ডের হয়ে গেছে, তারপর বুটেক্সে হয়ে গেছে অনেকের, কিন্তু আমার এখনো বলার মতো কিছু হয় নাই। তো এই জন্য মানে পরীক্ষা দেওয়ার পর থেকে আমি আরো বেশি প্রেসারে ছিলাম। 2 দিন ঘুমাইতেও পারি নাই, মানে রাতে রাতে ঘুমাইতে গেলে এইসব মনে হইতো। একদিন হিসাব করছি বুয়েটে কত পাইতে পারি, একবার পজিটিভ মনে হয়, আবার মনে হয় যে না হবে না, প্রশ্ন তো সহজ হয়েছে, এরকম লাগতো আর কি ভাই। তো তারপর ভাই আরেকটা কথা বলতে চাই যে মার্ক কেমন আসতে পারে কি মনে ভাই হয়? আমি 30টা অ্যান্সার করছিলাম, এখন 23-24টার মতো শিওর ছিলাম, আর বাকিগুলা পার্সিয়াল করছি আর কি। মানে একেবারেই পারি নাই তা না, বাট মানে লাস্টে মিলাইতে পারি না, কি কিছু কিছু করে দিয়ে আসছি। আচ্ছা তো ঠিক তার আছে, বলো। ভাইয়া তারপর আমি হচ্ছে সলভ ব্রাশ করতাম, তো সলভ ব্রাশে যে লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি যে রেজাল্টটা দিল, ওইদিন অপার ভাইয়া কমেন্ট করছিল যে ট্রিট চাই। হ্যাঁ ওইদিন আমি ভাইয়াকে রিপ্লাই দিতে চাইছিলাম, কিন্তু ভয় আবার রিপ্লাইও দিই না, কারণ এই যে আমার তো এখন পর্যন্ত কোথাও চান্স হয় না, আবার গ্রুপে ফ্রেন্ডরাও আছে। তো আমি যদি এখন রিপ্লাই দেই, পরে যদি আবার কোথাও চান্স না হয়, তখন তো একটা ব্যাপার হয়ে যাবে। তো আমি আজকে ভাইয়াদের বলতে চাই, আমি ভাইয়াদেরকে ট্রিট দিতে চাই। দাদা কিছু বলেন ওর উদ্দেশ্যে। আমরা তো ট্রিট পেয়ে গেছি অলরেডি ওর রেজাল্টটা শোনার পরে। এরপরে দেখা যাক যখন দেখা হবে। আচ্ছা
এরপর ভাইয়া আর অপার ভাইয়া আমাদেরকে একটা সময় একটা স্প্রেডশিট দিছিল যে পড়াশোনার ট্র্যাক রাখার জন্য কত ঘন্টা পড়লাম, এখানে ইফিসিয়েন্সির একটা কার্ভ হয় মানে ডেটা ইনপুট দিলে। তো ওইটা ভাইয়া বলছিল এটা অনেকেই করবে না, হয়তো 50 জন করবে। তো আমি ভাবছিলাম ঠিক আছে আমি আমি এটা রেগুলার করবো, অ্যান্ড আমি এটা রেগুলার ফিল আপ করতাম প্রতিদিন ঘুমানোর আগে। তো এই আর কি ভাইয়া। আর ভাইয়া আমি হচ্ছে অনলাইনেই পুরাটা ক্লাস করছি, কিন্তু রেকর্ডেড ক্লাস করতাম আর কি। সো কোনোদিন আপনারা আমার নাম পড়েন নাই, কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এই জন্য অনেক খুশি লাগতেছে আর কি ভাইয়া। আর তারপর ভাই আপনারা যে ক্লাসে পড়ানোর সময় মাঝে মাঝে বলতেন যে এই ম্যাথটা ট্রাই করো, তখন ওই ম্যাথটা আমি পজ করতাম, পজ করে নিজে ট্রাই করতাম, যখন মিলতো তখন খাতায় লিখে রাখতাম আর কি যে ইয়ে নিজে পারছি। এই আর কি ভাইয়া, হয়তো অনেক সময় নিয়ে নিছিস। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। ঠিক আছে হাসান, তুমি আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আশা করি তোমার সাথে দেখা হবে। অনেক ইনশাল্লাহ ভাই। অনেক শুভকামনা রইলো তোমার জন্য। আমরা জি ভাই। পরবর্তী জনের কাছে যেতে পারি। জি ভাইয়া। সো এরপর আমাদের সাথে আছে সাদিয়া, শামীম, সুনায়না। সাদিয়া বলতে পারো তুমি এখন, আনমিউট করো, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ সাদিয়া, শুনতে পাচ্ছি, বলো। ভাই, ভিডিওটা কি অন করব? হ্যাঁ, করতে পারো। হ্যাঁ সাদিয়া, শুনতে আসসালামু পাচ্ছি তোমাকে, আলাইকুম বলো। সবাইকে। আমার নাম সাদিয়া শামীম সুনায়না, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আমি হচ্ছে বুয়েটে বি ইউনিটে 65th হয়েছি। আচ্ছা। এই ইউনিটে মেরিট আসেনি আমার। আমি জানি এখানে অনেক টপার আছে, সবার অ্যাচিভমেন্টের তুলনায় এটা মানে খুবই ক্ষুদ্র একটা অ্যাচিভমেন্ট, তারপরও মানে এটা আমার কাছে একটা মানে স্বপ্ন পূরণের মতো। কারণ আমার বুয়েটে আর্কিটেকচারে পড়ারই ইচ্ছা ছিল। আমি মানে আমার বিশ্বাস হচ্ছে না যে স্বপ্নটা এইভাবে সত্যি হয়ে গেল হঠাৎ করে। তো আম, একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। ভাইয়া হচ্ছে যেদিন বুয়েটের রিটেন পরীক্ষা হলো সেদিন রিটেনের পরে যে ড্রয়িং পরীক্ষার আগে যে ব্রেকটা ছিল, তখন হচ্ছে আসমাও সালমান ভাইয়া আর সাইম নাফি ভাইয়ার সাথে দেখা হয়েছিল। তো সাইম নাফি ভাইয়া জিজ্ঞেস করলো যে পরীক্ষা কেমন হয়েছে, আমি বললাম ভাইয়া তো ভালো হয় নাই মনে হয়। বললো যে সমস্যা নাই, ড্রয়িং পরীক্ষা ভালো করে দাও। আহ অনেকের কিন্তু চলে আসে আর্কিটেকচারের মেরিটে, মেইন মেরিটে না আসলেও। ভাইয়ের ওই কথাটাই আমার সন্ধ্যা থেকে কানের মধ্যে বাজতেছে যে আমাকে এটা বলেছিল। তো আমি হচ্ছে এই আর্কিটেকচার এই কোর্সটা নিয়ে একটু বলি, যেহেতু এটা আপনারা স্পেশালি একদম আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছিলেন। তো আম, সালমান ভাইয়া আর নাফি ভাইয়া দুইজনেই মানে অনেক একদম টপ টায়ার একটা কোর্স লঞ্চ করেছে, তাও আবার এক সপ্তাহের মধ্যে, এত তাড়াহুড়োর মধ্যে আমাদের জন্য অনেক কষ্ট করে ওনারা কোর্সটা লঞ্চ করেছিলেন। আর মানে আমরা হচ্ছে নিজেরা ড্রয়িং ড্রয়িং প্র্যাকটিস করে ওনাদেরকে ফিডব্যাক দিতাম, আমাদেরকে হচ্ছে গাইড করেছিলেন। আমি এসিএস এর মেইন ক্লাস শেষ করে পারছিলাম না, কুল কিনারা পাচ্ছিলাম না, তারপর আমি ওই কোর্সের সবগুলা ক্লাস করেছি। কারণ আমার খুবই ইচ্ছা ছিল আসলে বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ার। তারপরে হচ্ছে সালমান ভাইয়া তো বলবো মোটামুটি পার্সোনালি আমার মেন্টর হয়ে গিয়েছিল। মানে আম, এত গাইড করতো এবং সাহস দিত। আমি যখনই প্যানিক করতাম আমি বলতাম, ইভেন হলে ঢোকার আগে, জাস্ট পরীক্ষার হলে ঢোকার আগে আমি বাবা মাকে কল দিয়েছি যে আম্মু বাবা এখন ভিতরে যাচ্ছি। আর হচ্ছে সালমান ভাইয়াকে মেসেজ দিয়েছিলাম যে ভাই ভিতরে যাচ্ছি, অনেক ভয় লাগছে, কি হবে। বলে যে না, ভয়ের কিছু নাই। দেন আমাকে সাহস দিল। এটা সবসময় ভাইয়া করেছে মেন্টরের মতো। তো এই দুইজনকে আমি আসলে হ্যাটস অফ যে এরকম একটা কোর্স আমাদেরকে দিয়েছেন। আর আর মেইন হচ্ছে মেইন এক্সামে ভালো না করলে তো আসলে ইউনিটে আসে না মেরিট। তারপরও আমার মনে হচ্ছিল যে আমি মেইন এক্সাম অত ভালো করে দিতে পারি নাই, কারণ সবাই বলছে যে কোয়েশ্চেন এত ইজি হয়েছে। আমার মনে হচ্ছে যে ওই হিসেবে মানে যত ভালো করা উচিত ছিল আমি তত ভালো করি নাই আর কি। কারণে মানে হোপ রাখতে পারছিলাম না, ভরসা পাচ্ছিলাম না যে আসলে কি হবে। বুয়েটের মতো জায়গা মানে স্বপ্নের মতো। আপনাদের মানে কি বলে বুঝাবো, আপনারা হচ্ছে আমাদেরকে
যেই গাইডেন্স দিয়েছেন সবকিছু মিলে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ ভাই। আমার ম্যাথ একটু ভয় লাগতো শুরু থেকেই। তো অভিজিৎ দত্ত, তুষার দা আর হচ্ছে রাকিবুল ভাই দুইজনেই মানে ম্যাথ কে আমার এত মানে সহজ করে দিয়েছে, আমার মানে কল্পনারও বাইরে যে আমার ম্যাথ এত সহজ হয়ে গিয়েছিল আপনাদের কারণে। আর কেমিস্ট্রি আমার মোটামুটি কখনোই ভালো লাগতো না পড়তে, কিন্তু সঞ্জয় দা অনেক সুন্দর করে কেমিস্ট্রি পড়িয়েছিল। আমার মানে জিনিসগুলো আমার মনে হতো না এরপর একটা টাইমে যে কেমিস্ট্রি আসলে মুখস্থ করার জিনিস, আসলে মানে ফিল করে করে পড়া হয়ে গিয়েছে ওই জিনিসটা। আর ফিজিক্স তো আমি কি বলবো, অপার ভাই থাকলে ভালো হতো। ফিজিক্স হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট অপার ভাই আর অপূর্বদার কারণে। উনারা হচ্ছে মানে ফিজিক্সে আমি টার্গেট ছিল যে ফিজিক্সে আমি যেই হোক ফিজিক্সে আমি 10টা অ্যান্সার করবই, যা হোক যেই কোয়েশ্চেনই হোক আমার ফিজিক্স পারতেই হবে। তো এটা হচ্ছে অপার ভাই আর অপূর্বদার ক্রেডিট। তো বলবো যে আপনারা সবাই এসিএস এর পুরা টিম আমাদের কাছে মানে সেলিব্রিটির চেয়েও বড় আর কি, আমাদের জীবনের স্টার আপনারা। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া যে আপনারা হচ্ছে আমাদের জীবনে এত বড় একটা কন্ট্রিবিউশন রাখলেন। তো এই আর কি। আর আমার অ্যাডমিশন জার্নিটা একটু করে হালকা করে যদি বলি, আমার হচ্ছে উম, বুয়েটের পরীক্ষার আগে, মানে বুয়েটের পরীক্ষার আগে আর কি সকালবেলা আম, সকালবেলা দেখলাম যে সিকিউরিটির রেজাল্ট দিয়েছে। আমি বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম যে আমার সিকিউরিটি 6,000-এর বাইরে মিনিট, মানে মেইন মেরিটে। তো তার হচ্ছে আর্কিটেকচার হচ্ছে 360 বি ইউনিটে। তো মানে আমি এটা নিজেকে ওই টাইমে নিজের নার্ভ ধরে রাখাটা খুবই একটা স্ট্রাগল ছিল যে আমি এখন বুয়েটের পরীক্ষা দিতে যাচ্ছি আর সিকিউরিটির রেজাল্ট এত খারাপ আসছে। মানে নিজেকে বুঝানো যে না এটাই হচ্ছে শেষ না, আমার আরেকটা লাস্ট ফাইট দিতে হবে। তো ওই জিনিসটা আমি ওখান থেকে আমি বলবো যে আমার পুরো অ্যাডমিশন জার্নিটা একটা টার্নিং, মানে একটা কামব্যাক স্টোরি। কারণ আমি হচ্ছে মোটামুটি যখন আমি অ্যাডমিশন জার্নি শুরু করি ততক্ষণে অলরেডি এইচএসসি এর পরে 2 মাস হচ্ছে চলে গেছে, কারণ 2 মাস আমি পড়াশোনা করতে পারি নাই একটা ডাউনফলের কারণে। ওইটা হচ্ছে বলবো যে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। তো সব মিলায় আর কি আমি যখন অ্যাডমিশন জার্নিটা শুরু করি ফাইনালি, তখন আমার মনে হয় যে আমার এটাই চিন্তা ছিল যে আমার বুয়েটে হয়তো হবে না। আমি এমনিতে পেসিমিস্টিক না, কিন্তু মানে বুয়েটের মতো জায়গা আমি কি পারবো। কিন্তু ভাই যেটা হয়েছে সেটা আমি কষ্ট করেছি, ঠিক আছে, চেষ্টা করেছি, আল্লাহর কাছে চেয়েছি, আপনাদের অনেক বড় কন্ট্রিবিউশন আছে। মানে মানে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হঠাৎ করে, মানে আমার আসলে এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা কি সম্ভব হয়েছে, কারণ ভাষা হারিয়ে ফেলছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, অপার আমাদের সাথে আবার জয়েন করেছে। তো অপার, ওর স্টোরিটা শুনতেছিলাম, বেশ মানে ইন্সপায়ারিং। এবং মানে তোমরা বলতেছিলা না যে আমরা তোমাদের জন্য স্টার, বাট আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি মানে তোমরা স্টারের থেকেও উজ্জ্বল। এবং আমরা মানে রিয়েলি এখন মানে এমন একটা পজিশনে আছি যে এতদিন পড়াইলাম, মনে হয়েছিল যখন পড়াচ্ছিলাম যে অনেক পরিশ্রম যাচ্ছে। সত্যি কথা যেটা, আমি অপূর্ব দাদা, সঞ্জয় দাদা, অভি, রাকিব, আমরা যখন এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের যেদিন ক্লাস থাকতো সেদিন আমাদের ফিলিংসটা থাকতো এরকম যে আজকে তো ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস আছে, আজকে আর কিছু রাখা যাবে না। মানে কিছু না মানে কিছুই না। সকাল থেকে দেখা যেত যেদিন আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস থাকতো আমরা কেউ অফিস করতাম না, প্রস্তুতি নিতাম যে তোমাদের পড়াবো। আর রাত তো দেখতেই যে অনেকক্ষণ লেগে যেত ক্লাসগুলো শেষ করতে। তো মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটিং লাগতো আমাদের টিচারদের যে সম্ভব না আর। কিন্তু সত্য কথা যেটা, ওই সময় মনে হচ্ছিল যে অনেক পরিশ্রম করতেছি, অনেক পরিশ্রম করতেছি, কিন্তু আজকে এই দিনটায় তোমাদের স্পেশালি এই রেজাল্ট গুলো পেয়ে আর তোমাদের যে কথাগুলো শুনলাম, এগুলো শুনে মনে হয় যে আমরা কি আসলেই এত কিছু পাওয়ার যোগ্য। মানে তোমরা যেভাবে বলতেছো, আর মানে আমাদের সকল পরিশ্রমই আসলে তোমাদের প্রাপ্তির সামনে যদি দাঁড় করাই, মানে খুবই ছোট, মানে খুবই ছোট। মানে তোমাদের পরিশ্রম, তোমাদের সাফল্যগুলো এতটা মানে অ্যাকচুয়ালি আমাদের পরিশ্রমকে ওভারপে করছে। তো খুবই ভাল লাগতেছে আসলে। অ্যান্ড হোপফুলি দেখা হবে তোমাদের সাথে সংবর্ধনা অনুষ্ঠানে। আর তোমার রেজাল্ট অসাধারণ হয়েছে। আমি দেখতেছিলাম, থ্যাংক ইউ আমি ভাই। যদি ভুল না বলে থাকি তোমার হচ্ছে 65 পজিশন, রাইট? জি জি ভাই।
তো এটা মাশাল্লাহ মানে বেশ ভালো। তুমি কোনটাতে পড়বা এখন, আর্কিটেকচারে পড়বা নাকি আর্কিটেকচারেই পড়বো ভাই, এটাই আমার ড্রিম ছিল। আচ্ছা, যাক, ড্রিমকে চেস করো অ্যান্ড হোপফুলি তুমি খুব বড় একজন আর্কিটেক্ট হও। তো জাহা হাদিদের নাম শুনেছো তুমি? আর্কিটেক্ট জাহা হাদিদ। হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আর্কিটেক্ট জাহা হাদিদের নাম শুনেছো? জি ভাই, শুনেছি। ইনশাল্লাহ তুমি উনার মতন সফল হও, যে হচ্ছে মানে মানে ফিমেল আর্কিটেক্ট হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড অ্যান্ড সবাই ফলো করে অ্যান্ড সবাই ওনাকে আদর্শ হিসেবে মানে। তো তুমি যেহেতু বুয়েটে এত ভালো একটা পজিশন হবার পরও তুমি আর্কিটেক্টে যাচ্ছ প্যাশনকে ফলো করতে, বেশিরভাগ স্টুডেন্টই যেটা করে যে আচ্ছা ঠিক আছে আমার এখানেও পজিশন আছে, আমি অন্য সাবজেক্ট গুলো হয়তো দেখি। বাট আমি তোমাকে স্যালুট জানাই যে তুমি তোমার প্যাশনকে ফলো করতেছো এবং করবা। অ্যান্ড সেরকমই একজন আর্কিটেক্ট হও যেন তোমাকে নিয়ে আমরা আরেকবার প্রাউড ফিল করতে পারি, আজকের এই মোমেন্টটাকে আমরা আরেকবার সেলিব্রেট করতে পারি যে না, ও ওর ড্রিমকে চেস করেছে এবং চেস করে আজকে এত বড় আর্কিটেক্ট হয়েছে। সো ওই মুহূর্তটার অপেক্ষা করবো তোমার কাছ থেকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দোয়া রাখবেন। আমি একটা ঘটনা বলি অপার, তুমি যেটা হুম বললে যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে তো আমাদের রাত 9টায় ক্লাস থাকতো। তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে রাত 9টায় ক্লাস হুম থাকলে তো ওই দিন দুপুর থেকে আমরা আর কোনো কাজ করতাম না। হুম বিশেষ করে আমরা তো সবাই যে ওই দিন অফিস ছুটি, কারো অফিসে আসতে হবে না, রাতে ক্লাস আছে, আমরা হুম সারাদিন রেস্ট করব, মানে হুম এনার্জিটা হুম জমায় রাখবো যাতে 9টা থেকে 12টা ওই টাইমে আমরা ফুল এনার্জি দিতে পারি। তো একদিন বাবা হচ্ছে আমাকে ফোন দিছে দুপুর 3টার দিকে। হুম 3টার দিকে ফোন দিয়ে বলছে আর কি একটু বাইরে যাইতে বলতে এটা সামান্য কাজ, যে 30 মিনিটের মতো লাগবে। তো আমি বলছি যে আমার রাত 9টায় ক্লাস আছে, আমি এখন বাইরে যাইতে পারবো না। পরে বাবা হুম বলতেছে, মানে বকা দিয়েছে, রাত 9টায় ক্লাস, এখন বাজে দুপুর 3টা, আর এই 30 মিনিটের কাজটা তুই বাইরে যেতে পারবি না। পরে আমি তখন বাবাকে বুঝাই বললাম যে দেখো আমার 9টায় ক্লাস থাকলে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমি দুপুর 12টা থেকেই আর কোনো কাজ করি না, মেন্টালি আমি খালি এইদিকেই ফোকাসড থাকি, আর কোনো কাজ করি না। তো এই কথাটাই মনে পড়লো তোমার কথাটা শুনে, যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসলে আমরা এই যে 3 ঘন্টা ক্লাস নেই, এই প্রত্যেকটা 3 ঘন্টার ক্লাসের পেছনে আমাদের ব্যাক এন্ডে যে আমরা কতটুকু মানে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আমরা সব সময়, এই এবং এই দেওয়াটার পেছনে আমরা সব সময় এই জিনিসটাই আমরা মাইন্ডে রাখি যে না, রেজাল্ট যখন হবে বুয়েট, সিকেরুয়েট, ঢাবি বা আইইউটি, এবং তোমাদের এই যে চান্স পাওয়ার কথাগুলো আমরা শুনবো, তখন মনে হয় যে না, এখন মানে শোনার পরে কিন্তু আসলেই মনে হয় যে হুম যতটুকু করছি তার চাইতে অনেক বেশি, মানে তোমাদের এই কথাগুলো শোনার পরে মনে হয় যে না, অতটাও আসলে আমরা ডিজার্ভ করি না, বা অতটাও হয়তো আমরা এক্সপেক্ট করি নাই, তার চাইতে বেশি হয়তো এই তোমাদের এই চান্স পাওয়ার কথাগুলো শুনলে আমাদের এতটাই বেশি ভালো লাগে কাজ করে। তো ঠিক আছে, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য সাদিয়া, আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট বিষয় বলে রাখি, এটা হচ্ছে 22-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা স্টুডেন্টদের শুধুমাত্র ইংলিশটা দিতে পারছিলাম। আর তেইশে তেইশে এসে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ড্রয়িং কোর্সটা দিতে পারছিলাম। এটা একটা বিশাল বিষয়, যেমন এই যে সুনয়রা যেটা বলেছে, এটা ওর জন্য একটা লাইফ চেঞ্জিং ছিল। তো 24 ব্যাচ, আশা করি তোমরা এসিএস থেকে এরকম বোনাস অনেক কিছুই পাবে তোমাদের সবাই। আর আমাদের এইবারের আর্কিটেকচার কোর্সটা কিন্তু দাদা আসলেই পারফেক্ট ছিল। ওরা এটা সালমান এবং আমি, ওরা দুইজন যেভাবে পড়াইছে, আমি তো ওদের ড্রয়িং ক্লাসগুলা দেখছি, ওরা অসাধারণ পড়াইছে, মানে একদম যত মানে ওরা ওদের পারফেক্ট সার্ভিসটাই দিছে স্টুডেন্টদেরকে। বেস্ট একটা কোর্স, মানে আর্কিটেকচার ওরা যতটুকু সর্বোচ্চটা দিয়েই পড়াইছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে। ওদের জন্য একটা মানে বিশাল মানে অভিনন্দন বা শুভ, মানে কি বলবো যে ওরাও এটা অনেক বেশি ডিজার্ভ করে আসলে, ওরা যেই পরিশ্রমটা করছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে। ঠিক আছে সাইম, আমরা পরবর্তী জনের কাছে। নেক্সট যাচ্ছি, সাদিদ আব্দুল্লাহ, তোমাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম সাদিদ, শোনা যাচ্ছে তোমাকে। জি ভাইয়া, আচ্ছা ভাইয়া, আমি একটু আগের স্টোরি থেকে শোনাতে যাচ্ছি আসলে, কারণ হচ্ছে আমার মূল লাইফের টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে ক্লাস 8-এ। সেটা হচ্ছে মূলত জেএসসিতে আমার খারাপ রেজাল্ট হয় আর কি। সেটা হচ্ছে জেএসসিতে আমি A+ পাই না, বাংলা A+ মিস হওয়ার কারণে হচ্ছে গিয়ে আমি 4.86 পাইছিলাম আর কি। তো সেইটা হওয়ার পর আমার আসলে প্রায় আমি 2 মাস কান্নাকাটি করছি, কারণ আসলে আমার রিলেটিভস অনেকেই আর কি A+ পাইছে, তো আমি পাইনি। তো আমার মা বাবার জন্য এটা অনেক বেশি আর কি
আমার কাছে মনে হয়েছে অনেক অপমানজনক একটা বিষয় হয়েছে আসলে। আবার তার 2 বছর আগে ক্লাস 6 আমি ক্যাডেটের পরীক্ষা দিছি, তো ওইখানে চান্স পাই নাই আমি। আমার বাবা এক্স ক্যাডেট ছিল, তো বাবার খুব ইচ্ছা ছিল আর কি যে আমি ক্যাডেটে পড়বো, তো সেই হিসাবে আমার ক্যাডেটে হয় না। তো আহ, এরপর আর কি আমি চিন্তা করতে থাকি যে এখন তো আমাকে দিয়ে হয়তো বা বেশি একটা কিছু হবে না, কারণ আমি মিড লেভেলের একটা স্টুডেন্ট ছিলাম। আবার আইডিয়াল স্কুলে পড়তাম, অপার ভাই স্কুলে আর কি। তো আইডিয়াল স্কুলে সবসময় মোটামুটি 20-30 এরকম রোল থাকতো, কখনো টপ 10ও হইতে পারি নাই। তো আমাদের একটা স্যার আর কি বলতো যে স্টুডেন্ট লাইফে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 4টা বছর, 9, 10, 11, 12। তুমি এই 4টা বছর যদি ভালো মতো পড়ো, তুমি ইনশাল্লাহ শাইন করতে পারবা। তো ওই কথা মাথায় রেখে আমি 9, 10 থেকে আর কি পড়ালেখা শুরু করি। তো ভালো মতো পড়ালেখা শুরু করি, তো আলহামদুলিল্লাহ এসএসসি তেও ওই বাংলাই মিস হয় আমার, যেহেতু জেএসসি তে মিস ছিল ওই হিসেবে। তো তারপর এসএসসি তে A+ পাওয়ার পর আর কি চিন্তা করি যে এনডিসি একটু প্রিপারেশন নিয়ে দেখি যে এনডিসি তে চান্স পাই নাকি। তো আলহামদুলিল্লাহ নটরডেমে চান্স হয়ে যায়। তো তখন একটা আলহামদুলিল্লাহ মা বাবা খুশির একটা সংবাদ দিতে পারছিলাম। এরপর নটরডেমে হচ্ছে গিয়ে কলেজের অনুযায়ী পড়তে থাকি আর কি। তো আমি অনলাইন এডুকেশন নিয়ে তেমন কিছুই জানতাম না। তো হঠাৎ করে একদিন দেখি যে আমার ফ্রেন্ডরা কিছু কোয়েশ্চেন সলভ করতেছে, তো কোয়েশ্চেনের উপরে লেখা এসিএস। তো আমি তখন জিজ্ঞাসা করলাম আর কি যে এটা কি। তখন ওরা বললো যে এটা হচ্ছে এসিএস, আমরা হচ্ছে কোন একটা সাইকেল না কিছু জানি একটা পড়তেছে, এগুলো ভালো মতো বুঝতাম না তখন। তো বললো যে এখানে পড়তেছি। তো আমি তেমন পাত্তা দিই নাই, কারণ হচ্ছে আমি জানতাম যে আসলে অফলাইন এডুকেশনটাই বেস্ট, অনলাইন আবার এডুকেশনটা কিভাবে, মানে অনলাইনটা আসলে বেশ একটা ভালো হওয়ার কথা না। তো সেই হিসেবে পাত্তা দিই নাই আমি। তো তখন হলো পড়তে মানে নর্মালি কলেজের অনুযায়ী আগাইতে থাকি। তো হঠাৎ করে হচ্ছে যখন এইচএসসি কাছাকাছি চলে আসলো, তো আমি দেখলাম যে ফিজিক্সের আসলে অনেক খারাপ অবস্থা আমার। ফিজিক্সে কলেজে কুইজে অনেক খারাপ করতাম, বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করতাম, 30 পাইতাম। 30-এর বেশি তেমন একটা পাইতাম না, একবার মনে হয় 90 পাইছিলাম। তো চিন্তা করলাম যে তাহলে যেহেতু এসিএস টা ভালো আছে, শুনতেছি সব ফ্রেন্ডদের কাছ থেকে, তো ভর্তি হয়ে দেখি এফআরবি তে যে কি হয়। ভর্তি হয়ে দেখি, তো এফআরবি তে ভর্তি হইলাম। তো তখন থেকে আমার হচ্ছে ফিজিক্সের গ্রোথ হয় আর কি। তো আলহামদুলিল্লাহ তখন এফআরবি আমি ফিজিক্সের সব ক্লাস করছিলাম, অন্যগুলো তেমন একটা করি নাই, কারণ ম্যাথটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। তো সেই হিসেবে ম্যাথটা করি নাই, ফিজিক্সটাই ভালো মতো করছি। তো তখন আমি বুঝলাম যে আসলে না, অনলাইন এডুকেশনে অনেক কিছু আসলে ভালো হইতে পারে। যখন অপূর্ব ভাইয়ের ক্লাস করলাম, অপর ভাইয়ের ক্লাস করলাম, তো মনে হলো আমি নিঃসন্দেহে ভালো কিছু করতে পারি, আমি অ্যাডমিশনের এখানেই ক্লাস করবো। তো তারপর অ্যাডমিশনের জন্য এসিএসসি ভর্তি হইলাম। তো অ্যাডমিশনে এসিএস এ ভর্তি হওয়ার পর এসিএস এর যেহেতু উদ্ভাসের সাথে মিলে না, তো আমি এসিএস আমার চিন্তাই ছিল উদ্ভাসে হচ্ছে পরীক্ষা দিব আর এসিএস এ ক্লাস করব। তো যেভাবে চিন্তা করছি এভাবে করতে পারি না, কারণ উদ্ভাস হইলো একভাবে আগাচ্ছিল, এসিএস আরেকভাবে আগাচ্ছিল। তখন দেখি যে আমি উইকলিটা ভালো করবো নাকি এসিএস করবো, মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম। তারপর চিন্তা করলাম ঠিক আছে, তাহলে উদ্ভাসের সাথে আগাই, এসিএস করার দরকার নেই। পরে উদ্ভাসের সাথে আগাচ্ছি। তো সব উইকলি যখন শেষ, আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো আমার ফিজিক্সের অবস্থা অনেক খারাপ। ফিজিক্সটা বরাবরই উইকলিতে খারাপ করতাম আমি, ম্যাথটা মোটামুটি পারতাম আর কি, আর কেমিস্ট্রি মোটামুটি ছিল। তারপর চিন্তা করলাম যে না, এভাবে হবে না, আমার এসিএস এর সব ক্লাস যেভাবে হোক করতে হবে। পরে একটা একটা করে সব ক্লাস আমি করা শুরু করছি, মোটামুটি 2x স্পিডে করা শুরু করছি সব ক্লাস। বিশেষ করে ফিজিক্সটা একটা বাদ দেই নাই, আমি চিন্তা করলাম যে যেভাবে ওকে ক্লাসগুলো করতে হবে। আবার অপূর্ব ভাই প্রত্যেক ক্লাসের শেষে বলে যে বুয়েট কনফার্ম, এইখান থেকে বুয়েট আসবে, মানে এত ম্যাথ করাইতেছি, বুয়েটে যদি না আসে তাহলে কোন ম্যাথ আসবে। এইটা থেকে আরো কনফিডেন্স পাইতাম, কারণ শুরু থেকে ফিজিক্সটাকে অনেক ভয় পাইতাম। তো সেই হিসেবে আমি হলো শুরু করলাম ফিজিক্স ক্লাস করা, এবং ম্যাথও শুরু করছি। কারণ ম্যাথে হচ্ছে আমি, কেউ বিলিভ করবে না কি জানি না, আমি কেতাব স্যারের বই কিনেই নাই। আমি শুরু থেকে এসি আহমেদ করতাম, এবং কেতাব স্যারের বই আমাকে অনেকেই বলছে কেতাব স্যার কিনো, কেতাব স্যার করো, কেতাব স্যার ছাড়া কিন্তু বুয়েট হবে না। তো আমি কেতাব স্যার তাও কিনি নাই, আমি এসি আহমেদই পড়ে গেছি। তখন চিন্তা করলাম যেহেতু এসি আহমেদ পড়ছি, তাই আমার এসিএস ক্লাস ম্যাথেরটাও করতে হবে। তারপর আর কি অভিদাতার ক্লাস, রাকিবুল ভাইয়ের ক্লাস সবই করছি। লাস্টের দিকে চিন্তা করলাম যে যেহেতু ম্যাথ নিয়ে সবাই বলতেছে, তাহলে আমি আমি তো চাইতেছি বুয়েটে যেভাবে হোক 2টা স্ট্রং সাবজেক্ট নিয়ে যাব, আরেকটা একটু উইক থাকলেও সমস্যা নেই। তখন চিন্তা করলাম যে তাহলে কেমিস্ট্রিটা আমার স্ট্রং করতে হবে। তো কেমিস্ট্রিতেও শুনছি সঞ্জয় দাদা বেশ ভালো ভালো ম্যাথ করাচ্ছে, তো সেই হিসেবে কেমিস্ট্রিও ক্লাস করছি, কেমিস্ট্রি সব ক্লাস করছি।
করার পর ফিজিক্স আর কেমিস্ট্রি আমার আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ইয়েতে দাঁড়াইছে, কিন্তু ম্যাথ নিয়ে একটু মানে ভয়ে ছিলাম যে সবার কাছ থেকে কেমন একটা শুনতেছি যে কেতাব স্যারের বই। তো এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, যদিও আমি কলেজে সবচেয়ে বেশি ভালো পারতাম ম্যাথ, কিন্তু এইটার জন্য অনেক বেশি কনফিউজ ছিলাম। তো আলহামদুলিল্লাহ সিকিউরিটি পরীক্ষা দিলাম, তো এখানে 385তম হয়েছে। তো এরপর বইটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম, আর প্রিলিতে আলহামদুলিল্লাহ চান্স পাইছিলাম। প্রিলিতে 70টার মতো দাগাইছি, তো ওইটাতে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। প্রিলি নিয়ে তেমন টেনশন করি নাই, কারণ জানতাম যে প্রিলিতে ইনশাআল্লাহ হবে। তো মূল ভয় ছিল আমার রিটেনটা নিয়ে, যেহেতু ম্যাথটা একটু অনেক বেশি ভয় ছিল, আবার ফিজিক্সও একটু কম পারতাম, একটু একটু কম পারতাম এরকম মনে হইতো। কিন্তু আমার সবচেয়ে বেশি কনফিডেন্ট যেটা দিচ্ছে ফিজিক্সে, সেটা হচ্ছে অপূর্ব ভাই যখনই বলতো বারবার যে এখান থেকে কমন চলে আসবে, এখান থেকে কমন চলে আসবে বুয়েটে। তো এইটা আমাকে কনফিডেন্ট দিচ্ছে অনেক, হয়তো বা আসবে না জানতাম যে, কারণ বুয়েটে তো কমন পড়ে না, কিন্তু আমার একটা কনফিডেন্স তো যে না হয় এই টাইপ থেকে অবশ্যই কমন আসবে। তো সেই হিসেবে ফিজিক্স আর কেমিস্ট্রি আমি অনেক বেশি মানে স্ট্রাগল করে হয়েও অনেক অনেক বেশি মানে স্ট্রং জোন করছি। আর আমার আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমি ইংলিশ ভার্সনের, তো সেই হিসেবে মানে আপনাদের লেকচার তো সব বাংলায়, সেই হিসেবে আমার একটু বেশি হচ্ছে গিয়ে স্ট্রাগল করা লাগছে, যে প্রত্যেকটা ট্রান্সলেট করে তারপর করা লাগছে। তো এটা আপনাদের একটু মাইন্ড করেন না ভাইয়া, কিন্তু আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা একটু ইংলিশে ট্রান্সলেট করেন, আপনাদের অনেক ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে। তো আপনারা যদি সামনে যেরকম ইমন ভাই অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা উইকলি এক্সাম ইংলিশ ট্রান্সলেশন ছিল, এটা আমার খুব ভালো লাগছে। আমি চিন্তা করছিলাম যে এসিএস এ মনে হয় কোনো এক্সামে দিতে পারবো না, কারণ সবই বাংলায়। তো তখন দেখলাম যে ইমান ভাই এত এত ভালো একটা উদ্যোগ নিচ্ছে, এরপর থেকে এসিএস এর এক্সাম গুলো দেওয়া শুরু করছেন। তো এরপর আর কি বুয়েটের এক্সাম যখন আসলো, তো আমি 40টার মধ্যে মোটামুটি 35টা হচ্ছে লিখছি। আর সেই ম্যাথকেই ভয় পাইছিলাম, ওই ওই ম্যাথের জন্য আমি এসে দেখছি যে প্রায় 3টা ম্যাথ আমার মানে কমন ছিল, আমি তাও দিতে পারিনি। 38টা মানে একদম ভালো মতো উত্তর করার মতো ছিল আমার জন্য। তো শেষমেশ হচ্ছে 35টা দিলাম, আর বাকিগুলো পার্শিয়াল আনসার করছি। তো ফিজিক্সে হচ্ছে আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ফিজিক্সে আমার কেমন জানি মনে হচ্ছিল সব কমন কমন, কিভাবে কমন আসছে জানি না, কিন্তু মনে হচ্ছিল বারবার কমন। তো 35টা দেওয়ার পরে আর কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ বেশ সহজ ছিল, তো সেই হিসেবে কেমিস্ট্রিটা ভালো মতো দিতে পারছি। তারপর পরীক্ষা হল থেকে বের হওয়ার পর শুনি যে মোটামুটি সবাই হচ্ছে ইয়ের ইয়ের ম্যাথটা পারে নাই, সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স এর ম্যাথটা পারে নাই, কিন্তু আমি আলহামদুলিল্লাহ পারছি। পরে চিন্তা করলাম এটা কোন জায়গায় জানি করছি ম্যাথটা, পরে দেখলাম যে এটা হচ্ছে অপর ভাই করাইছে পুরো হুবহু এই ম্যাথটা, ওই ইন্টারফারেন্সের ফ্রিঞ্জের একটা ম্যাথ। পরে বলি এই তাইলে আমি একটু হলেও আগে আছি, একটা ভালো কনফিডেন্স পাইছিলাম। তো তারপর বাসায় এসে দেখি 2-3টা সিলি মিস্টেক হয়েছে, বাট তাও একটা কনফিডেন্স ছিল যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো করবো। পরে আলহামদুলিল্লাহ আজকে রেজাল্ট দিল, তো 151তম হয়েছে আলহামদুলিল্লাহ, ট্রিপলই পাইছি। তো এই আর কি ভাইয়া, মাশাআল্লাহ। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ ভাইয়া যে আলহামদুলিল্লাহ মানে ফিজিক্স আমার মানে ফিজিক্সটাই অনেক বেশি আমার দুর্বল একটা জোন ছিল, তো আলহামদুলিল্লাহ এইটাকে অনেক আগাইতে পারছি আপনাদের ক্লাসগুলো করে আর কি। মাশাল্লাহ, বেশ ভালো একটা পজিশনে তুমি চান্স পাইছো। এন্ড মানে আমার কাছে ভালো লাগার পার্টটা এটাই যে আমাদের থ্রুতে তুমি কনফিডেন্সটা ফিরে পাইছো। আমি যে তোমার পজিশনটা শুনলাম, আমার কাছে মনে হয় তুমি যে কোনো জায়গায় পড়তে না কেন তুমি চান্স পাইতা ডেফিনেটলি। বাট এই কনফিডেন্সটা যেটা, এই কনফিডেন্সটা তোমাকে হয়তো এই টপ 200-এর মধ্যে থাকতে সাহায্য করছে। অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে দুর্বলতা যেভাবে তুমি কাটায় উঠছো, তুমি যে বললা যে ফাইনাল রিভিশন ব্যাচে তুমি প্রথমে জয়েন করছো, তখন তোমার ফিজিক্সের অবস্থা দুর্বল ছিল, এবং ধরে ধরে ক্লাসগুলো করা, তারপরও রুটিন মিলতেছিল না, অ্যাডমিশন সিজনে এসে সবগুলো উইকলি এক্সাম শেষ করছো উদ্ভাসে, তার পরবর্তীতে এসেও তুমি মানে সময় নিয়ে ক্লাসগুলো করা 2x স্পিডে, এটা একটা বিরাট ধৈর্যের পরিচয় দিছো, এন্ড যে কারণে আজকে তুমি সফল ইনশাল্লাহ। তো তোমার যদি জুনিয়রদের জন্য কোনো পরামর্শ দেওয়ার থাকে, কারণ যেহেতু তোমার থেকে পরামর্শ নেওয়াটার কারণ কি আরো, তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, অনেক আমাদের স্টুডেন্টসরা থাকে যারা আসলে ইংলিশ ভার্সনে থাকে কিভাবে আমাদের পড়ার সাথে কোপ আপ করে তার প্রিপারেশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকে। তো তুমি যদি একটু স্পেসিফিক তাদের জন্য করে কিছু বলতা যারা বুয়েট টার্গেট করতেছো তোমার মতন। হ্যালো। তুমি মিউট করে ফেলছিলা। জি ভাইয়া, আমি হচ্ছে গিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ইন্টারমিডিয়েটের প্রিপারেশনটা শুরু থেকেই নেওয়া উচিত। আমরা যেহেতু ইংলিশ ভার্সন, এটা আমাদের জন্য একটা মানে আমি বলবো যে আমরা একটু পিছিয়ে থাকি, কারণ অনেক ক্ষেত্রে বইয়ের মধ্যে অনেক কিছু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এইচএসসি শুরু থেকেই মানে মোটামুটি একটু হলেও অ্যাডমিশনের মেন্টালিটি রাখা। আর হ্যালো।
ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। Start হয়ে গেছে। ঠিক আছে সায়াম, তাইলে আমরা পরবর্তী জনের কাছে যাই। ওকে, সো এরপর আছে সাজিদ। তুমি বলতে পারো এখন। সাজিদ। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম সাজিদ, শোনা যাচ্ছে তোমাকে। জি ভাই, আমি হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে পড়েছি। আমার হচ্ছে বুয়েটের র্যাঙ্ক আসছে 293তম। তো মাশাআল্লাহ। মানে আমি মানে পুরোটা আমার পুরো একাডেমিক লাইফটা আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ হচ্ছে আমি যখন এসএসসি শেষ করি তখনই আমাকে সিনিয়র ভাইরা বলেছিল যে মানে অ্যাডমিশন ফেজটা অনেক হার্ড, খুব ভালোভাবে পড়তে হবে। তো আমার মনে আছে নভেম্বর মাসে পরীক্ষা শেষ হয়, ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে আমি পড়া শুরু করছিলাম। তো আমাদের এখানকার ভালো তেমন টিচার ছিল না, এবং আমাদের কলেজ থেকে প্রতি বছর 7 থেকে 8 জন বুয়েটের চান্স পেত। তো ওইটা নিয়ে একটা বেশ ভয় ছিল, এবং আমি আমার দেখতাম যে কলেজের হাফ ইয়ারলি পরীক্ষায় অনেক ভালো র্যাঙ্ক করছি, কিন্তু তাও ভাই আমি যখন কোয়েশ্চেন ব্যাংক খুলতাম তখন পারতাম না আমি। এবং বিশেষ করে বুয়েটের কোয়েশ্চেন তো দেখে আরো ভয় লাগতো। তো তারপর ইয়ার ফাইনাল পরীক্ষা দেই, ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে আমার পজিশন টপ 10-এর ভিতর থাকে। তো আমি তো বেশ খুশি ছিলাম। তো ওই সময় আমার কিছু বন্ধু নর্থ ড্যামে পড়তো, ওদের সাথে যোগাযোগ করি। তো তারপর দেখি যে ওদের পড়াশোনার লেভেল আর আমার পড়াশোনার লেভেল অনেক বেশি ডিফারেন্ট। আমি 1 বছর এত পরিশ্রম করছি, তাও আমি মানে ওরা কিছু ম্যাথ দিত ওইগুলো পারতামই না। তো তারপর ওরা বললো যে অনলাইনে কিছু ভালো টিচার আছে, তাদের কাছে পড়তে পারিস। তো আমার ফিজিক্সটা খুবই উইক পয়েন্ট ছিল ভাই, মানে ফিজিক্সটা আমি ধরতেই পারতাম না। আর যে নর্মাল যে লজিক্যাল থিঙ্কিং ওটা আসতোই না। সূত্র মুখস্থ করতাম, সূত্রের পর ভ্যালু দিতাম, তাতে অ্যান্সার আসলে আসতো, নাহলে না আসতো। তো তারপর আমি মূলত এই বিগিনার টু মাস্টার কোর্সটা পাই, ওইখানে আপনাদের ক্লাস করি, আমি খুব সুন্দরভাবে ক্লাসগুলো করতাম। এবং ভাই ওইটা ছিল আমার জন্য টার্নিং পয়েন্ট। তারপর আমি অভিদত্ত তুষার দাদার যেই হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের রোলস রয়েস কোর্সটাই ঢুকি। তারপরে কেমিস্ট্রিতে যে 02 প্রো ছিল সাকিব সঞ্জয় ভাইয়ের, ওই কোর্সগুলো করি। এবং আমার সেকেন্ড ইয়ারে ভাই আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা দিই, খুব পরিশ্রম করছিলাম। এবং আমি বেশ মানে কয়দিন পর পর অসুস্থ হয়ে পড়তাম, ঠান্ডা লাগতো, জ্বর আসতো। তো আমি এই ক্লাসগুলো করে আমি পুরো জিনিসটা কভার করে ফেলাই। এর কারণে আমার এইচএসসি পরীক্ষার আগে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যায়, এবং অ্যাডমিশনের অনেক কিছুই কমপ্লিট হয়ে যায়। তো এর কারণে ভাই আমার অ্যাডমিশন জার্নিটা আসলেও সত্যি কথা বলতে অনেক স্মুথ ছিল। উদ্ভাসে উইকলি দিতাম, উইকলিতে র্যাঙ্ক 200-এর ভিতরেই থাকতো। এবং হচ্ছে তখন হচ্ছে মানে অনেক একটা এক্সপেকটেশন চলে আসছিল। তারপরে দেখলাম যে আসলে এসিএস এর অ্যাডমিশন কোর্সটা আমি ক্লাস করতাম না প্রথমের দিকে, কারণ একাডেমিকে ভালো মতো পড়া ছিল। তারপর আমার কাছে মনে হলো যে না, আমি এতদিন যেহেতু ওদেরকেই ফলো করছি, আমি বিশ্বাস রেখে একটু আগায় যাই। তো তারপর আমি স্লাইড গুলো দেখতাম, 23 ব্যাচের স্লাইড গুলো দেখতাম, আর হচ্ছে 22 ব্যাচের ক্লাসগুলো করতাম, ক্লাসগুলো করে উইকলি দিতাম। তো এর কারণে আমার প্রিপারেশনটা খুবই স্মুথলি গেছে। এবং আমার হচ্ছে আহ 17 তারিখে এমআইএসটি পরীক্ষা ছিল। এমআইএসটি পরীক্ষা বেশ ভালোই দিই, কিন্তু পরে দেখি যে এমআইএসটি তে আমার চান্স হয়নি। তো আমার ওইটা পরে খারাপ লাগছিল, কিন্তু তারপর আমার নিজে একটা আত্মবিশ্বাস ছিল যে এত বছর আমি পড়ছি, আমি এসএস করছি, আমার একটা আত্মবিশ্বাস ছিল। তো আরেকটা কথা হচ্ছে যে ভাই বুয়েট পিলিটা দিই, বুয়েট পিলিতে আমি 73 থেকে 74টা এমসিকিউ দাগাইছিলাম। তো আমার যেটা ভুল হয়েছিল বলতে গেলে কি, পরীক্ষা দিয়ে এসে আমি আমার ওই নভোদয়ের বন্ধুদের এমসিকিউ গুলো শুনছিলাম, এবং তারা সবাই 80-85টা দাগাইছিল। তো ওটা নিয়ে খুবই ডিপ্রেস ছিলাম ভাই। এবং হচ্ছে আমার আম্মু আব্বু আমাকে ফোন করে বলছিল যে তুমি বুয়েটের জন্য রিটার্নের প্রিপারেশনটা নিয়ে নাও। তখন আমি বলছিলাম যে না, যদি আমার না হয়, তখন আমার আম্মু বলছিল যে যে না হলে না হবে, তুমি ওই প্রিপারেশনটা আগায় যাও। তো তখন আমি প্রিপারেশনটা নিই। তো ঢাবির পরীক্ষার জন্য আমি বায়োলজি কিচ্ছু পড়ি নাই, ঢাবিটা কোনো মতো দিয়ে আসি। তো তারপরে সিগারেটটাও দিই, সিগারেটটা বেশ ভালো হয়েছিল। এবং আমার হচ্ছে যে যে বুয়েট রিটার্নের দিনটা আমার জন্য মানে অন্যরকম ছিল। আমার সাধারণত ভোরবেলা আমার ঘুম ভাঙে না, আমার ঠিক ভোর 5টায় ঘুম ভাঙছে আজান শুনে। আমার আমার নিজের স্মার্টফোন, আমি ল্যাপটপে ক্লাস করি, আমার যে বাটন ফোন ওটা আমি টাইম দেখি ঘুম থেকে উঠে। এবং এখান থেকে যে একটা মেসেজ উঠে আসে, মেসেজে চাপ দিয়ে দেখি যে সিকিউরিটি পজিশন 132তম। আমি তো অবাক হয়ে গেছি যে এত ভালো রেজাল্ট কিভাবে হলো। তারপর আমি সঙ্গে সঙ্গে উঠে আব্বু ছিল, আব্বুকে ডাকলাম, ডেকে আমি অনলাইনে রেজাল্ট চেক দিলাম, তাদের না আসলে আমার এই র্যাঙ্কটা হয়েছে। তো তারপরে আমি ঠান্ডা মাথায় পরীক্ষা হলে গেলাম। এবং আমার দুটো কথা খুব মনে ছিল, অপার ভাইয়ের একটা কথা, যে পরীক্ষা হলে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে যেতে পারো, মানে তোমার হাত যদি চলে, তাহলে তুমি বুঝে যাবা তোমার চান্স হয়ে গেছে। আরেকটা কথা অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগছিল, বলছে যে ফাইনাল মডেল টেস্টে 27টা 28টা এরকম করে করতে থাকবা, এবং লাস্টে যে বুয়েট রিটেনে যে 33-34টা অ্যান্সার করে দিবা, চান্স হয়ে যাবে। এবং আমি বুয়েটের যখন মানে খাতা স্টপ রাইটিং বলে,
তখন আমি গুনে দেখে আমার 35টা হয়েছে, এবং আমি এতটা খুশি হই যে মানে আমি চিল্লায় উঠছিলাম একরকম। তো সবাই তাকায় উঠছিল যে কি। তো তারপরে আমি 35টা দিয়ে তারপরে আমি বাইরে বেরোয় চলে আসি। তো অনেকেই অনেক রকম মুডে ছিল, আমি বেশ হাসি খুশি মুখে বেরোইছি। এবং আমার একটা জিনিস খুবই সংশয় কাজ করতো যে বুয়েটে হবে কিনা, কারণ আমার ফার্স্ট ইয়ার থেকে এটা ড্রিম ছিল। মানে খুবই ভয় লাগতো, এবং ফাইনাল মডেল টেস্টে আমার র্যাঙ্ক 400-500 ভিতরে থাকতো, কিন্তু তাও আমার নিজের ভিতরে খুব ভয় লাগতো যে বুয়েটে হবে কিনা হবে কিনা। আমার বাবা আমার কাছ থেকে তেমন কোনো কিছু এক্সপেক্ট করে নাই কখনো। তা বাবা যখন শুনলো 35টা দেখাইছি, তখন বাবা বললো যে যাক তুমি এই কয়দিন টেনশন ফ্রি থাকতে পারো। কিন্তু তাও ভাই মানে তাও টেনশন ফ্রি থাকতে পারি নাই। বুটেক্সের রেজাল্ট দিল, বুটেক্সেও 59 হলাম, কিন্তু তাও ভাই ওই যে বুয়েট লাগবে আমার, ওই টেনশনের কারণে এই কয়েকদিন ঠিকঠাক মতো ঘুম হয় নাই, কিছুই হয় নাই। আজকে বুয়েটের রেজাল্ট দিল, যখন শুনছি রেজাল্ট দিছে আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে, আমি প্যানিক অ্যাটাক করে গেছি। আম্মু এসে আমাকে ধরলো, ধরার পরে আব্বু পিডিএফটা ডাউনলোড করলো, তারপরে আব্বু আম্মু নামটা সার্চ দিল, তারপর আমার নামটা পাইলাম। আমি নামটা দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত ভালো পজিশন আসছে। আমি একাডেমিক ফার্স্ট ইয়ারে অনেক পরিশ্রম করছি কথা ঠিক, কিন্তু কন্টেন্টটা পাইছিলাম না আপনাদের। এই সেকেন্ড ইয়ারে উঠে আমি যে কন্টেন্টটা পাইছি, এটা পাওয়ার কারণে মানে আমার প্রিপারেশন, বিশ্বাস করেন আমি এটা নিজে থেকে বলতেছি, আমি যদি এই কন্টেন্ট না পাইতাম আমি আজকে বুয়েটের স্বপ্ন দেখতে পারতাম না। আর কন্টেন্ট পেয়ে আমি বুয়েটে 293তম এবং ট্রিপলই পাইছি। মানে এটা আমার জন্য মানে ড্রিম কাম ট্রু। আরেকটা জিনিস যে ফার্স্ট ইয়ার ফার্স্ট মানে আপনাদের তো দুটো ব্যাচের এই লাইভটা দেখছি। তো এই লাইভটা দেখে আমার মনে হয় যে কবে আমি আসে এখানে বলবো, ভাইদের সাথে শেয়ার করব যে আমার জার্নিটা এরকম ছিল। তো ভাই এটাই এটাই ছিল আমার ভাই, স্টোরি। তোমার দেশের বাসা কোথায়? কুষ্টিয়া, মানে খোকসাতে, খোকসা। আচ্ছা, জি। দক্ষিণবঙ্গ। না যাক, তোমার স্টোরিটা বেশ ইন্সপায়ারিং ছিল, কারণ আমরা বেশিরভাগই আজকে যেটা দেখতেছিলাম মানে জুনিয়রদের মধ্যেও মনে হচ্ছিল যে নটরডেমে যারা পড়ে তাদেরই আসলে বুয়েট, বাকি কলেজগুলো থেকে এরকম ভালো পজিশনে তোমার মতন স্পেশালি আসাটা টাফ, বা কিভাবে আসবে সেই সঠিক পথ জানা নাই। তুমি সম্পূর্ণ তোমার স্টোরিটা বললাম, যেটার থ্রুতে আসলে অনেক জুনিয়ররা ইন্সপায়ার্ড হবে এবং তারাও বুঝবে যে আসলে না সম্ভব। তাদেরকে, তাদের জন্য তুমি অ্যাকচুয়ালি একটা পথ তৈরি করে দিছো। তোমার তোমার এই পথটা দেখবা যে অনেকে জি ফলো ভাই। করতেছে। অ্যান্ড আমারও বেশ ভালো লাগতেছে যে আসলে তোমার এমআইএসটি তে হয় নাই তুমি বললা, এমআইএসটি তে না হওয়ার পরও তুমি মানে মনোবল ধরে রাখছো এবং মনোবল ধরে রেখে সামনের পরীক্ষাগুলো ভালো মতো দিছো। কারণ এই জিনিসটা অনেকেই মানতে চায় না আসলে, বিশেষ করে বুয়েট প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তারা আগে মেডিকেল বা এমআইএসটি বা কোনো একটা পরীক্ষায় খারাপ করলে তারা কনফিডেন্সটা পায় না, তারা ভাবে যে তাদের বুঝি বুয়েটটাও হবে না এবং শেষ পর্যন্ত দিয়ে আসতে পারে না, কনফিডেন্সটা লো হয়ে যায় এই কারণে। তো তুমি শেষ পর্যন্ত কনফিডেন্স ধরে রাখছো এবং দিছো, এবং আল্লাহর রহমতে আজকে তুমি সফল। তো জি ভাই। ওভারঅল একটা মানে এটাও একটা বাকি যারা আছে যারা শুনতেছে তাদের প্রত্যেকের জন্য একটা মানে আদর্শ হিসেবে দাঁড়িয়ে থাকবে এই জিনিসটা যে না, শেষ পর্যন্ত আসলে ফাইট দিয়ে যাইতে হবে। আর জি তোমার ভাই। যে রেজাল্ট তুমি বললা বুটেক্সে 59, বুয়েটে এই পজিশন, সিকেরুয়েটে এই পজিশন, হ্যাটস অফ টু ইউ, কারণ অ্যাচিভেবল সবকিছুই অ্যাচিভ করছো তুমি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যা যা একজন মানুষ ড্রিম করতে পারে তোমার প্রত্যেকটা জিনিসই আজকে তোমার ঝুড়িতে আছে। সো আজকে তোমার জন্য সত্য কথা যেটা স্বপ্নের রাত, মানে এই জি ভাই। রাতের প্রত্যেকটা মুহূর্ত দেখবা যে মনে আছে, জীবনে অনেক কিছু আসবে, অনেক ঘটনা ঘটবে, বাট এই রাতের মুহূর্তগুলো তোমার সারা জীবন মনে থাকবে। সো আমি বলবো যে প্রত্যেকটা জিনিসকে অনুভব করো, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো জি যে ভাই। তোমার যার কারণে তুমি আজকে এ পর্যন্ত আসছো। আর অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই যে তোমার নিজেকেই, কারণ তুমি পরিশ্রম করতে পারছো এত বেশি করে, যে কারণেই আজকে আসলে তুমি সফল হয়েছো। তো আমরা যারা তোমার শিক্ষক ছিলাম তারা প্রত্যেকে আসলে তোমার আজকের এই জার্নিতে অনেক খুশি এন্ড অনেক গর্বিত। জি ভাই। ইনশাল্লাহ দেখা হবে সাজিদ তোমার সাথে সংবর্ধনা অনুষ্ঠানে। জি ভাই। ভাই জুনিয়রদের জন্য আমার একটা ছোট একটা অ্যাডভাইস ছিল যে ভাই হুম। তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পড়াটা খুব ভালোভাবে যদি শেষ করে আসতে পারো, আর জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা করে আসো, তোমার অ্যাডমিশন সিজনটা খুব স্মুথলি যাবে, এবং এটা আমি নিজে তার প্রুফ। জি ভাই, এইটুকুই। আমরা আমাদের থ্যাংক ইউ একাডেমিক সাজিদ। ব্যাচগুলোতেও সবসময় এটাই বলি, যারা আমাদের আসলে একাডেমিক থেকে থাকে ওদের জন্য কিন্তু অ্যাডমিশন ফেজটা অনেক স্মুথ হয়ে যায়। জি যারা ভাই। একাডেমিকে আমাদের খোঁজ পায় না বা অ্যাডমিশনে বা এফআরবিতে এসে যুক্ত হয়, পরে ওরা খালি মানে যে এটাই বলে যে ইস, আগে কেন এসিএস এর খোঁজটা পাইলাম না। আসলে একাডেমিক থেকে যদি সবগুলো টাইপ এবং কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়া থাকে,
তাহলে এডমিশনে এটার সুফল যে যে কতটা, এটা যারা আসলে কভার করে আসে না ওরা বুঝতে পারে যে আসলে ওরা কোন জিনিসটা মিস করে আসছে। তো ঠিক আছে, জুনিয়রদের উদ্দেশ্যে আমি এই যে এই কথাটাই আরেকবার হাইলাইট করব যে একাডেমিকে ভালো মতো পড়াশোনা করো। একাডেমিকেই যতটুকু, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, একটা অধ্যায় ভালো মতো কমপ্লিট করার পরে তুমি প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো দেখো, 90% তুমি নিজে নিজেই পারবা ক্লাসগুলো যারা করো। তখনই তোমার একটা কনফিডেন্স চলে আসবে না যে আমার এখনই যেহেতু ওই লেভেলের একটা প্রিপারেশন হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমি যদি জাস্ট খালি এইগুলোই রিভিশন দিয়ে যেতে পারি আর ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচারগুলো দেখে যেতে পারি, তাইলেই মোর দেন এনাফ যে কোনো ভর্তি পরীক্ষা ক্র্যাক করার জন্য। ঠিক জি আছে, ভাই। আমরা তাইলে ভালো থাকো ভাইয়া, আমরা পরবর্তী জনের কাছে যাইতে পারি। জি, এরপর আসছে আমার সাথে আশিক ইমরান। আশিক, বলতে পারো তুমি এখন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশিক, শোনা যাচ্ছে তোমাকে। জি ভাইয়া, প্রথমেই বলতে চাই যে অ্যাডমিশন মানে বোর্ড এক্সাম তো আমরা সচরাচর সবাই দেই। বোর্ড এক্সামে ভালো করা আসলে সহজ, কিন্তু আসলে আমার টনক টনরে কম্পিটিটিভ এক্সামে যখন এনডিসির অ্যাডমিশনটা দিই, করোনার সময় তো সবাই মোটামুটি আমরা একটু অনলাইনে সময় কাটাতাম, কিন্তু হঠাৎ যখন এনডিসির অ্যাডমিশন এক্সামটা দিই তখন আসলে বুঝতে পারলাম যে বোর্ড এক্সাম আর কম্পিটিটিভ এক্সাম গুলো যে কতটা পার্থক্য। তো মানে কোশ্চেন মোটামুটি মাথার উপর দিয়ে গেছিল এনডিসিটা, যদিও দেখলাম সবই বই থেকে আসছে। এরপরে ডিসিশন নিলাম যে না, মানে ইন্টারে সিরিয়াসলি পড়া উচিত। তো ভাইয়া, মানে মার্ক কম থাকার কারণে ভালো কলেজও হয় নাই তেমন। তারপরে লাস্টের দিকে কলেজে যখন রেগুলারলি পড়া শুরু করলাম, কিন্তু পড়া কখনো গুছাইতে পারি নাই সবসময়। তারপরে দেখতাম যে অনেকেই বিগিনার টু মাস্টার্স কোর্স গুলো করতো এসিএস এর। তো আমি কয়েকটা অধ্যায় করার পরে মানে বুঝতে পারলাম যে না, এই জায়গায় পড়াগুলো খুবই গুছানো থাকে, কিন্তু আসলে পড়া গুছাইতে পারিনি প্রথম দিকে। ফার্স্ট ইয়ারটা আসলে কলেজের সাথেই পরীক্ষা দিতে দিতে চলে যায়, মানে পড়াটা গুছাইতে পারিনি তেমন। সেকেন্ড ইয়ার থেকে একবারে মানে রেগুলারলি যে ফিজিক্সটা আর কেমিস্ট্রিটা মানে রেগুলারলি পড়তাম, আর ম্যাথটা প্রচুর প্র্যাকটিস করতাম আর কি, অভিজ্ঞতার ক্লাস দেখে আর মানে কলেজের স্যার থেকেও। এন্ড অর্গানিক কেমিস্ট্রির কথা মনে আছে যে সঞ্জয় দার শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি আমি 1 মাস পড়ছিলাম আর কি। মানে কলেজ করতাম আর বাসায় এসে এসএস এ ঢুকতাম, মানে মানুষ যেভাবে সিরিজ দেখে মানে ওইভাবে আমি এসএস এর ক্লাসগুলো করতাম, যে একটা এডিকশন হয়ে যেত আমার মোবাইলের প্রতি, মানে ক্লাসের প্রতি, এসএস এর ক্লাসের প্রতি। যে মানে আম্মু বকতো যে সারাদিন মোবাইলে তোর কি, কিন্তু যখন দেখতো আর কি কলেজে খুবই ভালো মার্ক আসতো তখন আর কি আর কিছু বলতো না, যে না বুঝতো যে না, সময় নষ্ট করতেছি না, সময়টা কাজে লাগাইতেছি। তো এমনিও কলেজ স্যারও দেখতো যে আমি এক্সট্রা কিছু পারতেছি, ওনারাও খুবই বিষয়টা মানে ইন্সপায়ার করতো আমার। তো ভাই এভাবে যখন পড়তে থাকি, তো আমার খালি মনে হইতো যে কোনো কিছু হইয়া মানে কলেজটা বন্ধ হয়ে গেলে ভালো। আমি হয়তো যদি একটা সুযোগ পাই, একটা মাস যদি সময় পাইতাম, তাহলে মনে হয়তো আমি সব বিগিনার টু মাস্টার্স এর ফিজিক্সটা শেষ করতাম, কেমিস্ট্রি আর মানে ম্যাথ সব শেষ করতাম, এরকম একটা মানে সুযোগ চেয়েছিলাম সবসময়। তারপরে এই সুযোগটা হয়তো পাইছিলাম টেস্ট পরীক্ষার পরে। টেস্ট পরীক্ষার পরে মানে একবারে এফআরবি ক্লাসগুলো সিরিয়াসলি করা শুরু করি। এরপর থেকেই যে আমার নোটগুলো গুছানো আছে, যে একাডেমিকের নোট আর এফআরবি নোট, এই দুটা নোট যে ছিল আমার কাছে। তো আমি দেখলাম যে কোশ্চেন ব্যাংক যখন খুলছি ইঞ্জিনিয়ারিং এরটা, দেখি 80 to 90% এমনি পারি, মানে ওই নোট রিভিশন দেওয়ার সাথে সাথেই পারতেছি, শুধু 10% পারতেছি না। কিন্তু যখন আমি বুয়েটের কোশ্চেন ব্যাংকটা খুলি, তো দেখলাম বুয়েট আসলে তাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে। তারা মানে হাই লেভেলের মেথড দিয়েছে জাস্ট, আর কনসেপচুয়াল কোশ্চেনও বুয়েট বাড়াইতেছে। এরপরে বুঝতে পারলাম যে না, আসলে মানে গেম চেঞ্জ হতে পারে, যে সচরাচর কোশ্চেন ব্যাংক থেকে নাও আসতে পারে। এরপরে আর কি আপনাদের ক্লাস করা শুরু করি ডেডিকেটেডলি। আর ভাই যখন মানে পড়তে থাকি তখন খুবই আর কি কষ্ট হইতো, যে অনেকক্ষণ টানা পড়ার পরে মোবাইলে তো ক্লাস করতাম, মানে কাঁধে ব্যথা হইতো, তারপরে মানে অনেক সমস্যা হইতো। কিন্তু ডেডিকেটলি পড়ার কারণে রেস্টও নিতাম না আর কি, সবসময় লেগে থাকতাম আর কি। এই কারণে ভাই ভালো কিছু হয়েছে আর কি। তবে আমি যে বলতে চাই যে যে কোনো কলেজ থেকে হইলেও, যে যাদের সাথে আমি এনডিসি তে এডমিশন দিছিলাম তারাই কিন্তু এসে এডমিশন আমার সাথে কম্পিটিশন করছে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে আমি হারাইছি, অথচ তারা আমারে 2 বছর আগে হারাইছিল। এটা কি জন্য সম্ভব হয়েছে? শুধুমাত্র পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। তারাও পড়ছে, আমিও পড়ছি, কিন্তু মেধা সেম, মানে মেধা মোটামুটি সবারই সেম থাকে, কিন্তু ডিফারেন্সটা মেক করে আসলে পরিশ্রমের কারণে। আর ভাই এই যে কন্টেন্টটা যে গুছানোর বিষয়, কারণ আসলে ইফিসিয়েন্সির একটা বিষয় আছে, যে অন্য মানে অন্য জায়গায় কেউ কেউ পড়ে, আমি অন্য জায়গায় পড়তেছি, কিন্তু কন্টেন্ট টিচার হিসেবে আপনারা যেভাবে কন্টেন্ট গুছাই দেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার আগের রাতে অপর ভাই সবসময় বলতো যে আমি তোমাদেরকে যে বিষয় দিতেছি সেগুলো হচ্ছে পরীক্ষার আগের রাতের জন্য, কারণ এত কিছু তো রিভিশন দিতে পারবো না। জাস্ট আপনারা যেগুলো লাস্টের গুছাই দেওয়া কন্টেন্ট গুলা জাস্ট একটু চোখ বুলে দেখা যায়, এই বিষয়গুলা মানে ফোকাস দিতাম আর কি। আর সবসময় যে মানে ম্যাথের
যখন একটা ম্যাথ করাতেন তখন আপনারা বলেতেন যে এই ম্যাথের লার্নিংটা কি। অপর সবসময় একটা ম্যাথ করানোর পরে বলতো যে আচ্ছা এই ম্যাথটা যে করালাম এই ম্যাথের 2-3টা লার্নিং আছে, এইগুলো লার্নিং গুলো আমি আবার এক্সট্রা করে লিখতাম। পরে কাজী রাকুল ভাই যখন একটা ম্যাথ করতো তখন উনি বলতেন যে এই ম্যাথটা অন্যভাবে অ্যাপ্রোচ করা যায়, এইভাবে থিঙ্ক করো, এইভাবে থিঙ্ক করো। এই যে থিঙ্ক করার ক্যাপাবিলিটি এগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমাকে। কারণ বুয়েট সবসময় বুয়েট তো সবসময় একবারে হুবহু দেয় না, একটু ঘুরায় পেঁচায় দেয় আর কি। এই বিষয়গুলো পারার জন্য এই অবজারভেশন গুলো বাড়ানো উচিত, আমার কাছে মনে হয়েছে জুনিয়রদের কাছ থেকে বলেছি। আর ভাই স্যারদেরকে যখন দেখতাম কলেজে যে আমাদের স্যাররা তো হয়তো উনি কেমিস্ট্রিতে ডিউতে পড়ছেন, কিন্তু স্যারও ক্লাসে রিগ্রেট করতো যে আমার ইচ্ছা ছিল বুয়েট, আমার হয় নাই। তো এরকম খুবই রিগ্রেট করতে দেখছিলাম, অনেক স্যারই দেখছি। কিন্তু আমার ডিসিশন নিছে তখন যে যাতে এরকম কোনো রিগ্রেট যাতে লাইফে না হয়, যে ভালো প্রতিষ্ঠান থেকে পড়ছে কিন্তু ওই স্যার যত বেস্ট স্টুডেন্ট পায় সবাইকে হয়তো বলে যে ইস বুয়েটে আমার হয় নাই। এই রিগ্রেটটা যাতে আমার না হয় এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটা করছি। আর স্যার বলছে যে ইন্টার লাইফে যদি কেউ তার পরিশ্রমের ঘাটতি রাখে তাহলে এই সাফারিশটা তার সারা জীবন সে ভোগ করবে, এরকম একটা কথা বলছিল। ওই থেকে আমি আর কি পরিশ্রমের লেভেলটা বাড়াই দিই। যে আমার চিন্তা ছিল এরকমই যে পরিশ্রম সর্বোচ্চ দিব, যা হয় এটা ভাগ্যের বিষয় আর কি। এই জন্য ভাই সবসময় কনস্ট্রাকটিভ পড়তাম। এরপর যখন এডমিশন দেওয়া শুরু করি ভাইয়া, ফার্স্টে মিস্টের পরীক্ষাটা যে কোশ্চেন প্যাটার্ন সহজ হওয়ার কারণে সহজ কোশ্চেনে পরীক্ষাটা খারাপ হয়ে যায়, 2-3টা ম্যাথ ভুল করার কারণে দেখা যায় র্যাঙ্ক আসছে নাই, ফার্স্ট মিনিটেও আসে নাই, সেকেন্ড কলেও আসে নাই। এরপরে আমি ভাই একটা কাজ করছিলাম যে বায়োলজির একটা প্রেশার, যে কারণ আমাদের তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে বায়োলজির একটা প্রেশার থাকে। তো ডিসেম্বর মাসে যখন নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি এসএসসি ক্লাস করার পর একটা কনফারেন্স আছে জানা, পিসিএম থেকে আমাকে আটকানো পসিবল না। এরপর ভাই আমি একটা কাজ করছিলাম যে বায়োলজির প্রেশারটা আটকানোর জন্য একটা A4 সাইজের একটা সাদা কাগজ নেই, ওই জায়গায় আমি লিখি যে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে বুয়েট সিকিউরেট আর বুটেক্সে আমার চান্স শিওর ইনশাল্লাহ। এই লেখাটার পর থেকে আমি বায়োলজি পড়া বাদ দিয়ে দিছি, শুধুমাত্র পিসিএম আর পিসিএম এর পড়া শুরু করি। এরপরে আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো আর ভার্সিটির পরীক্ষাগুলো আমি দেই নাই, কনফিডেন্স এতটা হাই ছিল যে ইঞ্জিনিয়ারিং আমার হবেই হবে। কারণ যদি পিসিএম কেউ যদি সিরিয়াসলি আসলে পড়ে তার আমার মতে ভার্সিটির দিকে যাওয়ার দরকারই পড়ে না, বায়োলজি পড়ার দরকারই পড়ে না। আমিও সেম কাহিনী করি আর কি, ভার্সিটি গুলো দেই না, ডিউ বাদের কোনোটা দেই না ভার্সিটি। তারপরে যখন ফার্স্টে সিকিউরিটি দেই, সিকিউরিটিটা এমসিকিউ তে তো এসিএস স্টুডেন্টের আসলে উইক থাকার কোনো কথাই না, যেহেতু কাজী দেখুল ভাইয়ের মতো টিচাররা আছেন আমাদের, তো খুবই ভালো হয়। আর সিকিউরিটির পজিশনটা আসলেই এত ভালো হবে এটা বুঝতে পারিনি, 601তম আসে আমার জন্য খুবই এটা ভালো লাগছিল বিষয়টা। তারপরে ভাইয়া বুটেক্স আমি যেহেতু ঢাকায় আমার একটু সুবিধা ছিল যে বুটেক্স আমি দিতে পারছি, পরের দিনই বুট দিতে পারছি। কিন্তু দেখা যায় অনেকে বাইরে বাইরের স্টুডেন্টরা এসে বুটেক্সটা দিতে পারে নাই, অনেকেই শুনছি। তো বুটেক্সও দেই, বুটেক্সের প্রশ্ন ইজি ছিল অনেক, এবং এটাও খুবই ভালো পরীক্ষা দিছিলাম। ওই জায়গায় র্যাঙ্ক এসে পড়ছে আর কি, 305 ছিল বুটেক্সে আমার র্যাঙ্ক। কিন্তু ভাইয়া এখন পরে যখন বুয়েটটা দিছি, বুয়েট দেওয়ার পরে আর কি মানে বুয়েটে আমার তো এম ছিল সবসময় বুয়েট ইয়া অভিধানের মতো আর কি একটা অ্যাটিটিউড ছিল যে বুয়েটে চান্স পেতে হবে, যে সাবজেক্ট পরে আগে বুয়েটে চান্স পেতে হবে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। তবে বুয়েটে দেওয়ার পরে এরকম র্যাঙ্কটা যদিও পিছিয়ে আসে, কিন্তু মানে র্যাঙ্কটা আসছে 1288, খুবই পিছিয়ে আসে আর কি। বুঝতে পারতাছি না আসলে এম কি স্বপ্ন কি আসলে পূরণ হয়েছে কি হয় নাই, বুয়েটে কি সাবজেক্ট পাবো কি পাবো না, এরকম একটা অবস্থা ভাইয়া। কেউ আসবে, গতবার 1400 পর্যন্ত গেছে। তো গতবার হচ্ছে লাস্ট ফোর্থ মেরিট লিস্টে 1396 পর্যন্ত গেছিল, আর লাস্টে ইউআরপি শেষ হয়েছিল 1456। তো লাস্টে ফোর্থ মেরিট লিস্টের পরে আর মেরিট লিস্ট দেয় না, তখন হচ্ছে কল করে তারপর লাস্ট হচ্ছে 1456 পর্যন্ত গেছে। তো তোমার যেহেতু 1200 কত বললা, 96, 88 ভাইয়া। বুঝতে পারছি। তাহলে তুমি নেভাল আর্কিটেকচার অথবা ওই এনসিই, এই দুইটার যে কোনো একটা পেয়ে যাবা, সেকেন্ড মেরিট লিস্টে পেয়ে যাবা তুমি। তোমার ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত ওয়েট করা লাগবে না, তুমি সেকেন্ড মেরিট লিস্টেই নেভাল আর্কিটেকচার অথবা ন্যানো ম্যাটেরিয়ালস ওটা পাচ্ছ, ওটা মোটামুটি 100% শিওর ধরে রাখতে পারো। ও জি ভাই, আমি ভাই যে আজকে যখন রেজাল্টটা দিতেছে যখন শুনলাম মেসেজ আসছে অনেকগুলা, তো পিডিএফ খোলার আগে আমার হাত প্রচুর কাঁপতেছিল ভাইয়া, মানে মানে আমি পিডিএফ খুলতে পারতেছিলাম না। তারপরে আমি আগে বইটার এই যে একটা ইয়া দিচ্ছিল না প্রসপেক্টাস, ওই জায়গায় আমি দেখলাম যে টোটাল সিট 1305টা হয়তো। তো আমি যখন খুললাম আমার নামটা সার্চ দিচ্ছি, দেখলাম আমার র্যাঙ্ক 1288। তাহলে আমার একটা মনে ছিল যে হয়তো সিট একটা কনফার্ম পেতে পারি। তারপরে আমি ভাই আমার আম্মুর জড়া ধরে কাঁদে দিছি আর কি।
এই মোমেন্টটা সারা জীবন মনে থাকবে আর কি ভাইয়া। যদিও মানে র্যাঙ্কটা পিছনে, কিন্তু এই মোমেন্টটা সারা জীবন মনে থাকবে। কারণ মানে আমার আসলে মানে বুয়েটিয়ান হওয়ার একটা স্বপ্ন ছিল মোটামুটি। কারণ ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টের প্রতি তেমন কোনো প্যাশন ছিল না, যেহেতু সবসময় aim ছিল যে আমি বুয়েটিয়ান হবো আর কি। এরকম একটা অ্যাটিটিউড ছিল আমার মধ্যে। তবে মানে ফাইনালি ওই স্বপ্নটা পূরণ হয়েছে, যে মানে সাবজেক্ট লাস্টের দিকে হলো আর কি, বুয়েটিয়ান হতে পারছি। এই জন্য ভাই মানে খুবই ভালো লাগতেছে। শোনো, আর ভাই ওই তোমার যে ওই মোমেন্টটা, সাবজেক্ট যেটাই আসুক, নেভাল আর্কিটেকচার বা এনসিই আসুক, যেটাই আসুক, তুমি ওখান থেকে ভালো মতো পড়ো, সাবজেক্ট কোনো ব্যারিয়ার হবে না। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি দেশে বিদেশে যেখানেই থাকো না কেন, যদি ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারো, সাবজেক্ট কোনো ব্যারিয়ারই হবে না। আর পরবর্তীতে বেশিরভাগ চাকরিতে, বিশেষ করে তুমি যদি দেশে চাকরিতে যাও, খুব কম স্পেসিফিক চাকরি ছাড়া বাকি সব কিন্তু সাবজেক্ট আসলে ম্যাটারই করে না। দেখা যায় যে যে কোনো সাবজেক্ট থেকে পরে আবার পরীক্ষা ওইটা যে কোনো সাবজেক্ট থেকেই অ্যাটেন্ড করা যায়। আর তুমি চান্স পেয়ে গেছো, এটা শিওর থাকো। এই পজিশনে তোমার তিনটা সাবজেক্ট, তুমি নেভাল আর্কিটেকচার বা এনসি ইউআরপি তিনটাই আসবে। তুমি যেইটা পজিশন সিরিয়ালে আগে দিছো ওইটা পাবা, ওইটা শিওর ধরে রাখো। তো এনজয় করো। পজিশন খারাপ নাকি ভালো এটা এখন ম্যাটারই করে না। বিশেষ করে যারা ভাবতেছো যে পজিশন খারাপ, বিশেষ করে যাদের পজিশন 1200 থেকে 1300, তোমাদের অনেকের হয়তো মনে হইতে পারে যে পজিশন খারাপ, বাট তোমাদের এই পজিশন গুলা পাওয়ার জন্য যে কত মানুষ মানে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও পায় নাই, তুমি যদি এই জিনিসটা একবার চিন্তা করো, তাইলে আসলে কখনো এটা মাথায় আসবে না। যে তুমি যদি আজকে খালি বলো যে আমি এই পজিশনটা ছেড়ে দিব, তাহলে এই পজিশনটা পাওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করছে, মানে এটা তুমি চিন্তাও করতে পারবে না। কাজেই পজিশন খারাপ এইটা ভাবার কোনো কারণই এই নাই। এই পজিশনটা যদি ও বিক্রি করতে চায়, যদি কোনোভাবে বিক্রি করা সম্ভব হইতো আর কি, আমি এই পজিশনটা বিক্রি করব, নিলামে তুললাম, তাইলেও বুঝতে পারতো যে এই পজিশনটার দাম আসলে কত। জি ভাইয়া আসলে মানে সবসময় আমার যখনই কোনো ম্যাথ করতাম আর কি ভাইয়া, সবসময় আপনাদের কথা মনে পড়তো ভাইয়া। যে অপর ভাই এটা পড়াইছে, যেরকম তাপগতিবিদ্যা অধ্যায় টাইটেলটা দেখলেই কেমন জানি মানে অপর ভাইয়ের কথাটা সাইডেই লেখা থাকতো, মনে হয় যেন তাপগতিবিদ্যার সাইডে অপর ভাইয়ের নামটা লেখা। তারপরে মেকানিক্স মানে যেমন সাইডে অপূর্ব দাদার নামটা লেখা, এরকম মানে ফিল করতাম ভাইয়া বিষয়গুলো। ইন্টিগ্রেশন মানে সাইডে অভি দাদার নামটা লেখা, মানে প্রত্যেকটা অধ্যায় ইন্টিগ্রেশন দেখার সাথে সাথে আমার অভি দাদার কথা মনে পড়তো, মানে এরকম ভাই ফিল করতাম বিষয়গুলা। আর মানে সিকিউরিটির রেজাল্টটা খুবই ভালো হয়ে গেছে, এই জন্য আর কি স্যাররা অনেকে মানে বলতেছে যে তোমার তো কুয়েট ত্রিপলি আইসা পরে তুমি ওই জায়গায় চলে যেতে পারো, কিন্তু ভাই আমার তো বুয়েট মানে একবারে এম ছিল সম্পূর্ণ বুয়েট ভাই। এমনও আছে আমি গতবার ঈদের সময় মনে আছে আমি বহু এমসিকিউ করতেছিলাম ঈদের দিন বৈশা, এরপরে ঈদের দিন রাত্রে আমি মানে বুয়েটের ওই যে ব্যাকগ্রাউন্ডের একটা ছবি দেখে আমি কান্না করতেছিলাম আর দোয়া করতেছিলাম আল্লাহ যে এই বুয়েটের জন্য হয়তো আমার আজকে ঈদের দিনটা মাটি হয়েছে, নেক্সট ঈদের দিন যাতে আমি বুয়েটিয়ান হইতে পারি, এরকম একটা দোয়া করছিলাম। হয়ে যাক, এই গেছে জন্য নেক্সট তো। ঈদের আগেই ইনশাল্লাহ হয়ে গেছো, এন্ড এই ঈদটা বুয়েটিয়ান হিসেবে ইনশাল্লাহ পালন করবা। আর আমি তো, অভি তো বললোই সাবজেক্ট নিয়ে, আমিও বলি যদি তোমরা কিন্তু ভাবতে পারো যে পেছনের দিকের সাবজেক্ট সামনের দিকের সাবজেক্ট, আসলে কিন্তু এরকম কোনো ডিসক্রিমিনেশন বুয়েট থেকে নাই যে পেছনের দিকের সাবজেক্ট একটু কম পড়ায় ছেড়ে দিই, সামনের দিকের সাবজেক্টে বেশিক্ষণ পড়ায়, এরকম কিছু হয় না। আর দ্বিতীয়ত এনসিই যে সাবজেক্টটা আছে এটা নতুন একটা সাবজেক্ট, মানে এর আগের বছর ছিল। তো নতুন সাবজেক্টের কিন্তু বেশ কিছু সুবিধাও আছে। সুবিধা হচ্ছে ডিপার্টমেন্টে কম সংখ্যক মানুষ নর্মালি, আর টিচার কিন্তু তোমাদের ব্যাচ গুলো থেকেই দেখবা যে অনেক সংখ্যক টিচার বুয়েটে নিবে। তো এই সাবজেক্ট গুলাতে যদি তোমরা অ্যাকচুয়ালি টপ পজিশন গুলাতে থাকতে পারো, টপ 1 2 3 থাকতে পারো, তাহলে কিন্তু তুমি মোটামুটি বুয়েটে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারবা। তো যেটা ইভেনচুয়ালি দেখবা যে পরবর্তীতে তোমার জন্য আরো ভালো হয়ে আসছে, যে এই সাবজেক্ট আসার কারণেই বুঝি আমি আরো ভালো করে পড়তে পারছি, টপ এততে থাকতে পারছি এবং বুয়েটে ফ্যাকাল্টি হয়ে গেছি। তো বলা যাইতে পারে এরকমও যে মাঝে মাঝে কারো সাবজেক্ট পজিশন পেছনের দিকে হওয়াটাও একটা ব্লেসিং, বুঝছো? তো এইটাই আমি বলবো যে এই সুযোগটাকে কাজে লাগাও, আর বুয়েটিয়ান হিসেবে এইবারের ঈদটা পালন করো আঙ্কেল আন্টিকে মানে সাথে নিয়ে। ফাইনালি তোমাদের পরিবারে একজন বুয়েটিয়ান হলো, আর এটাই আসলে বিরাট একটা প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে এই ঈদটা তোমার জন্যই। জি জি ভাই, আমি আসলে আগের ঈদে মানে আগে সবে কদর রাত্রেও আমি মানে দোয়া করতেছিলাম, মানে কান্না করে, যে আল্লাহ আমারে মানে পরে সবে কদর রাত্রেও যাতে আমি তোমার কাছে এসে দোয়া করতে পারি, রাত 3টার সময় তাহাজ্জুদ পড়তে পারি বুয়েট টিম হিসেবে। এই মুভমেন্ট গুলো মনে পড়ার কারণেই ভাই আমি রেজাল্ট পাওয়ার পরে শুধু কান্না করতেছিলাম, আম্মুরে জড়া ধরে শুধু কান্না করতেছিলাম। আমার হাত পা কাঁপতেছিল, রেজাল্ট পাওয়ার পরেও আধা ঘন্টা 1 ঘন্টা আমি আজকে ইফতার করতে পারিনি ভাইয়া, তারাই পড়ার পরে এসে ইফতার করছি। এত মানে এই মোমেন্টটা সারা জীবন মনে থাকে ভাইয়া।
যাক, এই মোমেন্ট গুলোই আসলে মানে সবচেয়ে দামি জীবনে, মানে জি অন্য ভাই। সবকিছুর চেয়ে অনেক বেশি দামি। হয়তো জীবনে একটা সময় পরে অনেক কিছু, অনেক টাকা পয়সা ইনকাম করবা, অনেক কিছু হবে, বাট এই মোমেন্ট গুলা যেগুলা, এটা আনপ্যারালাল। সো আজকের রাতটা উপভোগ করো। এন্ড এই তো, তোমার জন্য মানে অগ্রিম ঈদ মোবারক আমাদের তরফ থেকে। And ইনশাল্লাহ দেখা হবে ঈদের পরপরই ভাইয়াদের সংবর্ধনা অনুষ্ঠান তোমাদের সাথে। আমাদেরও মানে ঈদের সমান খুশি লাগতেছে আজকে। এন্ড তোমাদের সাথে যেদিন দেখা হবে সেদিন তো অনেক খুশি লাগবে ইনশাল্লাহ। জি ভাই, দোয়া করেন ভাই আমার জন্য। ধন্যবাদ ভাইয়া। অনেক দোয়া থাকবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। তো এরপর আমাদের সাথে আছে নুসরাত জাহান, তুমি বলতে পারো এখন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, শোনা যাচ্ছে তোমাকে। ভাইয়া, আমার কলেজ ছিল হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, আর স্কুল হচ্ছে বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তো আমার মেরিট আসছে 1220 বুয়েটে, ন্যানো ম্যাটেরিয়াল অ্যান্ড মাশাআল্লাহ, সিরামিক ইঞ্জিনিয়ারিং। মাশাআল্লাহ। ভাই, আমার এসিএস এর সাথে জার্নি শুরু হয়েছে এইচএসসি ফার্স্ট ইয়ারের একদম শেষের দিকে। মানে তার আগে আমার প্রিপারেশন একদম খারাপ অবস্থায় ছিল। মানে ধরেন আমি অফলাইনে প্রাইভেট পড়তাম, কিন্তু মানে সেগুলা ঠিক মতো আমার মাথায় ঢুকতো না কেমন জানি। তারপর আমি ভাবলাম হয়তো আমারই সমস্যা। তারপর আমার দু একজন ফ্রেন্ড সাজেশন দিছে যে হচ্ছে বিগিনার্স টু মাস্টার্স এ এরকম জয়েন হতো। তারপর আমি যখন বিগিনার্স টু মাস্টার্স এ জয়েন হলাম, তখন আমার মানে চিন্তা ভাবনায় পাল্টে গেল। মানে আমি বুঝতে পারলাম যে আসলে মানে ভাইয়ারা যেভাবে সায়েন্সের বিষয়গুলো ফিল করে পড়াতে পারে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ, এগুলা যে হচ্ছে এত ফিল করে পড়া যায়, এটা একমাত্র এসিএস এ জয়েন না হলে হয়তো বুঝতেই পারতাম না কোনোদিন। তো এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে মানে এসিএস এর। তো আর ভাইয়া, আর আমি যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, এটাও আমি বলবো যে হচ্ছে এই সাহসটা পাইছি হচ্ছে এসিএস এর জন্য। কারণ মোটামুটি মিডিয়াম প্রিপারেশন ছিল। এই প্রিপারেশন নিয়ে এইচএসসি মানে এইচএসসি ফার্স্ট ইয়ারে বুঝতেছিলাম না যে আদৌ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো নাকি। তারপর এফআরবি আসলো, তো এফআরবি হচ্ছে মানে অনেকটা লাইফ সেভ করছিল আমার ওই সময়। তো এফআরবির বেশিরভাগ ক্লাসই করছিলাম। উম, তারপর এইচএসসি দিলাম, মোটামুটি আমার পিসিএম এ 96% মতো মার্ক আসছিল। তো ওইটা আমি বলবো যে এফআরবি না থাকলে হয়তো এটা সম্ভবই হতো না। মানে আমি মানে পুরাপুরি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়ার যে সাহস পাইছিলাম, সেই পুরা ক্রেডিটই হচ্ছে আমি বলবো যে এসিএস এর। মানে ভাইয়া আপনাদের। নুসরাত কোন কলেজে ছিলে তুমি? ভাইয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। আচ্ছা আচ্ছা, তোমাদের কলেজ থেকে তো রেজাল্ট অনেক ভালো করেছে মনে হয়, অনেককে দেখলাম এবার। জি ভাইয়া, প্রতি বছরই হয় এটা। আর হচ্ছে উম মানে ভাইয়াদের প্রত্যেকের বিষয়ে আলাদাভাবে বলার কোনো আমার মানে যোগ্যতাই নাই। প্রত্যেকেই আমাদের জন্য হচ্ছে মানে নিজের সর্বোচ্চটা দিছে ভাইয়ারা। আমরাও যতটুক পারছি চেষ্টা করছি নেওয়ার জন্য। তো সব মিলাই আলহামদুলিল্লাহ। এটাই। যাক নুসরাত, ভালোভাবে চান্স পেয়ে গেছো। এন্ড মানে সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। আর তোমাদের মানে পরিশ্রমটাই আসলে সবচেয়ে বেশি মুখ্য ছিল আজকে চান্স পাওয়ার পেছনে। আর সবচেয়ে ভালো লাগছে কি আসলে তোমার কথা থেকে, যে তুমি আসলে স্বপ্ন দেখতে শিখতে পারছো আমাদের কারণে। এটা আসলে বিরাট একটা প্রাপ্তি। আমি জানি যে একটা স্টুডেন্ট চান্স পায় নিজের কারণে, বাট একটা স্টুডেন্ট স্বপ্ন দেখতে পারে শিক্ষকদের কারণে, বা তার যে মেন্টর আছে তাদের কারণে। তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে সার্থকতা মনে হয়েছে তোমার জার্নিতে, যে আমরা তোমাকে স্বপ্ন দেখাইতে পারছি। কারণ বাংলাদেশে তো এটা একটা প্রচলিত জিনিসের মতন, যে মেয়ে মানেই হচ্ছে ডাক্তার হবে, আর ছেলেরা হয়তো ইঞ্জিনিয়ার বা ডাক্তার কিছু একটা হবে। মেয়েরা ভাইয়া মানে আমার ইঞ্জিনিয়ারিং। শ্বাসের প্রবলেম হয়েছিল শুরুর দিকে। পরে মানে আব্বু আমাকে বুঝাইছে এরকম যে আমি বুয়েটের দিকে চেষ্টা করতে চাচ্ছি। মানে আমার ইচ্ছা হয়েছে যে আমি বুয়েটে একটা সিট, আমার এটাই ইচ্ছা ছিল। মানে আমার নির্দিষ্ট কোনো সাবজেক্টের প্রতি প্যাশন ছিল না, আমার ইচ্ছা ছিল যে বুয়েটে একটা সিট পেলে আমি অনেক খুশি। তো ওই জন্য পরে মানে আব্বু আমারও শুরু থেকে ইচ্ছা ছিল যে মেডিকেলের প্রিপারেশন নিই, কিন্তু তারপর তাদের মতামতটা আমার উপর চাপায় দেয়নি শেষ পর্যন্ত। মানে মানে মানেই নিছিল যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ সেটাই করো। এটাই। আর ভাইয়া টোটালি এটার মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি আমি, এটা টোটালি ক্রেডিট হচ্ছে এসিএস এর। না ছাড়া হয়তো আমি মেডিকেল প্রিপারেশনই নিতাম। মানে সাহসই পাইতাম না হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার। যাক, এটা শুনে খুব ভালো লাগতেছে যে বাসা থেকেও তুমি সম্পূর্ণ সাপোর্ট পাইছো। এন্ড ইনশাল্লাহ দেখবা যে জীবনে এই যে টার্নিং একটা পয়েন্ট
হিসেবে আমরা হতে পারে আসছি তোমাদের কাছে। সো তুমিও অনেকের জীবনে টার্নিং পয়েন্ট হও, অ্যান্ড তোমার এই যে আজকে এতটুকুই যে তুমি তোমার জার্নিটা বললা, এটার থ্রুতেই দেখবা যে অনেক মেয়ে ইন্টারেস্টেড হচ্ছে, এবং তার যে ইঞ্জিনিয়ারিং টার্গেটে আসার পেছনে কারণও হতে পারে তুমি তোমার অজান্তেই জানো না যে তুমি হয়তো তাদের জন্য কারণ। তো আমাদের আসলে চাওয়া এটাই যে তুমি এরকম যারা মেয়েরা আছে এবং ইঞ্জিনিয়ারিং টার্গেট নিতে চায়, তার ফিলিংস আছে যে ইঞ্জিনিয়ার সে হবে, তাদেরকে ইন্সপায়ার করো। তুমিও অনেকের জন্য এরকম কারণ হও। সো তাহলে আমি মনে করি যে আমরা আরো বেশি সার্থক। সো ধন্যবাদ তোমাকে নুসরাত, ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে সংবর্ধনা অনুষ্ঠানে। আর এনসি বেশ ভালো একটা সাবজেক্ট, ভালো করে পড়াশোনা করো, শুরু থেকে সিরিয়াস থাকলে, ডেডিকেট ভাইয়া থাকলে, যেটা আগেও মাইগ্রেশন যে দিয়ে বললাম। কি মানে হুম। মাইগ্রেশন দিয়ে কি এর চেয়ে আগে অন্য কোনো বেটার সাবজেক্ট আসতে পারে? আমার কাছে মনে হয় এনসি তো ভালো, মানে এটা যথেষ্ট ভালো। তোমার আগে কয়জন এনসি তে আছে? এটা তো শিওরলি বলতে পারতেছি না। আচ্ছা, এটা একটু দেখিও লিস্টে। লিস্টে দেখলে মোটামুটি যদি দেখো যে খুব বেশি সংখ্যক মানুষ আছে তাহলে এনসিই থাকবে। যদি দেখো যে 20 জন 15 জন আছে তোমার সামনে, তাহলে হতে পারে তুমি মাইগ্রেট করে অন্য একটা সাবজেক্টে, মানে তোমার আগে যে লিস্ট চয়েস দিছো সেটাতে মাইট বি চলে আসতে পারো। তারপর আমি বলবো যে আপাতত এটা মাথা থেকে ঝেড়ে ফেলো, যেটা আসছে সেটাই আলহামদুলিল্লাহ। এই এনসি সাবজেক্টটাতেই আমার মনে হয় কন্টিনিউ করাটা ভালো হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ইনশাল্লাহ দেখা হবে নুসরাত তোমাদের সবার সাথে। আল্লাহ হাফেজ। জি ভাইয়া, দোয়া করবেন। দোয়া থাকবে। আচ্ছা, পরবর্তী জনের কাছে যেতে পারি সাইম আমরা। এরপর আমাদের সাথে আছে ফাইজা বিনতে সিদ্দিক। আনমিউট করে পারমিশন দেওয়া হয়েছে, বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফাইজা, শোনা যাচ্ছে তোমাকে। জি ভাইয়া, আমি খুলনা থেকে। আমি গভর্নমেন্ট আচ্ছা। এমএম সিটি কলেজে ছিলাম। আর এই তো মানে আমার বুয়েটের যে প্যাশনটা এটা আসছিল, মানে আমার বড় ভাই আছে। ভাইয়া 20 ব্যাচের, যে করোনাকালীন যে অটোপাসের যে ব্যাচটা আর কি। তো ভাইয়াকে নিয়ে আর কি মেনলি সবার স্বপ্ন ছিল যে ও বুয়েটে পড়বে বা সামথিং। তো আল্লাহ না, মানে কি যে হয়েছে আল্লাহ জানে। প্রিলিতে হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে পরে সিকিউরিটিও হইলো, 2500 সামথিং হয়েছিল ওর পজিশন। তো বুয়েটে আসে নাই। তো ওই সময় থেকেই আর কি ও ওর রেজাল্টের দিন আমি ওর সাথেই মনে হয় ওর অ্যাডমিশনটা এক্সপিরিয়েন্স করছি। তো ওর রেজাল্টের দিন মানে ওর তো অনেক কষ্ট পাইছে, আসলে অনেক এক্সপেকটেশন ছিল আর ভালো ছিল বা। তো ওই দিন রাত্রে ও আমাকে এসে just বলছিল, যেখানে আমি যাইতে পারি নাই সেখানে তোর যাওয়া লাগবে। তো আমার কাছে ওই কথাটা মানে সবার যে টার্নিং পয়েন্ট, আমার কাছে ওই কথাটা ছিল টার্নিং পয়েন্ট। এর আগে আর কি সাহস পাইতাম না বুয়েটের স্বপ্ন দেখার। যদিও ওই সোকাল ভালো স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ি, যে সবগুলোতে স্কলারশিপ, দেন স্কুল কলেজে ভালো রেজাল্ট, সবকিছুই ছিল আলহামদুলিল্লাহ। তো এটাই, ওইটা ছিল আমার জন্য বুয়েটের ছিল। আর আমার বুয়েটে মেইন মেরিটে আসে নাই, আর্কিটেকচারে 63তম হয়েছি। আর আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ। কিন্তু আমার আম, বুয়েটের দিনের কথা, মানে রিটার্নের এক্সাম দিনের কথা বলি, আমি অনেক নার্ভাস। কথা জানি না কিভাবে কি বলতেছি। তো ওই রিটার্নের দিন তো সিকিউরিটি রেজাল্ট দিল। তো আমি সকাল 6টার দিকে একটু জাস্ট এফবিএস স্ক্রল মানে জাস্ট ওপেন করছে। তো তখন দেখি রেজাল্ট দিছে। তো আমি কোনো রেজাল্ট দেখারই সাহস পেতাম না। ইভেন প্রিলি রেজাল্টটা মানে আমার ভাইয়াকে দিয়ে আমি রেজাল্ট দেখাতাম, যে আমি নিজে কোনোদিনও সাহস পাবো না ওই রেজাল্ট দেখার। তো ওরে বললাম যে দেখ ভাই, মানে আমি খুলনা থেকে। তো তো আমাদের তো ঢাকায় 3বার যাওয়া লাগছে, এই মাস্টারি পরীক্ষার সময় যাওয়া লাগছে, দেন আহ তারপরে আবার প্রিলির সময়, দেন আবার রিটার্নের সময়। তো আমরা আমার বাবা ইঞ্জিনিয়ার বলে রাখি আর কি। বাবা ত্রিপুরাতে পড়ছেন। তো আমরা চারজনই মানে মা বাবা ভাইয়া, আমরা চারজনই আর কি চারজনই আর কি চারজনকে নিয়ে আমি বাকি 3জনকে নিয়ে যাইতাম। মানে আমার মা বলতো যে না, তুই তুই আর বাবা যা। বাট আমি বলতাম না, আমার চারজনই লাগবে। তো আমাকে ঠান্ডা করার জন্যই আর কি মানে সবাই গেছে 3বারই। তো এরকম প্রিলির পরীক্ষা দিয়ে আমি বলছিলাম যে মানে আমি সেকেন্ড শিফটে ছিলাম। তো ওখানে 60টার মতো দাগেছিলাম। বাট আমি মানে বের হয়ে বলছে যে আমার আর হবে না, আমি কেন থেকে এদের শেষ, যে আমার বুয়েট হবেই না, এই লাস্ট ক্যাম্পাসে আসা বা এরকম কিছু। পরে আলহামদুলিল্লাহ রেজাল্ট দিল, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেন রিটার্নের কথা বলতেছি, আমার সিকিউরিটির পজিশন আসছে 3322 আর আর্কিটেকচারে 161। তো আমি ওই রেজাল্ট, আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। মানে প্রিপারেশন যা ছিল কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি ছিল দেখে আমি অনেক কষ্ট পাইছিলাম। তো আমি মানে আমি যে কিভাবে বুয়েট পরীক্ষা দিচ্ছি আল্লাহ তাআলাই জানে। মানে অনেক ভয় ছিলাম, দেন অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, আর আমি অনেক কান্নাকাটি করছি আর কি। পরে আমাকে সবাই বুঝালো আর কি। আর আমার একজন মেন্টর টাইপ ছিল 9-10 থেকে আমাকে পড়তো ভাইয়া।
কুয়েটের একজন ভাইয়া ছিল। তো ভাই আমি ফোন দিয়ে মানে রেজাল্ট পাওয়ার পরে ভাইয়াকে ফোন দিয়ে আর কি কান্দাকাটি করে একদম অবস্থা খারাপ, যে আমার সিকিউরিটি এত খারাপ পজিশন, বা যে পজিশনটা আসছে ওইটা হচ্ছিল মানে হয়তো আমি বুয়েটের যোগ্যই না বা এরকম কিছু। পরে ভাইয়াকে আমাকে খুব বুঝাইছিলাম যে 100, যেহেতু আর্কিটেকচারে 61 আসছে, ওইটা তোমার অনেক প্লাস পয়েন্ট। তো আর্কিটেকচারের দিকে ফোকাস করো, যদি আমার মনেই হয় তুমি যে এ করবা না। তো রিটেন এক্সাম হচ্ছিল, এক্সাম আমি কোশ্চেন পেয়ে মানে আমি হচ্ছে বুঝছিলাম যে আসলে অনেক সহজ আসছে কোশ্চেন। আর আমার কথা হচ্ছিল আমি সবসময় হচ্ছিল অলস টাইপের, তো শর্টকাটে পড়াশোনা শেষ করা বা কম টাইমে পড়াশোনা এই টাইপের জিনিস, এই টাইপে ইয়ে করতাম। আর তো বুয়েটের এক্সাম ওই রিটেনটা হচ্ছিল মানে ইউনিট ওইটা, ওইটার এক্সামটা আমার মানে মোটামুটি হয়েছিল, যে ফিজিক্স কেমিস্ট্রি ভালো হয়েছিল, বাট ম্যাথে হচ্ছিল আমি অনেকগুলো মানে ম্যাথে এসে আমার পুরো ব্লাঙ্ক হয়ে গেছিল মাথা। তারপর হচ্ছিল আমি ম্যাথে বেশি একটা অ্যান্সার করতে পারিনি। আহ তারপরে তারপর হচ্ছে বের হয়ে আমি আবার বলছি যে আমার এবারও হবে না, তো বাদ দাও, বুয়েটের 3টা আর্কিটেকচারও দেওয়া লাগবে না। পরে আমি হচ্ছিল অনেক তারপরে আস্তে আস্তে ঠিক হই। তারপর আর্কিটেকচারের পরীক্ষা দেই। আর্কিটেকচার পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এরপরই আর কি, তারপরে মানে আমি পুরো ট্রমাটাইজড ছিলাম, কারণ আমার সিকিউরিটিটা যেহেতু 3322 বা সামথিং। তো ওই জন্য খুব ভয় ছিল যে আমার আসলে বুয়েটে তো হবেই না এরকম। তো আমি সব লাস্টে কয়দিন হচ্ছিল মানে আমি এমন ট্রমাটাইজড ছিলাম যে আমি জাস্ট স্বপ্ন দেখতাম খালি, এই যে লাস্ট এই 3-4 দিন ধরে মানে ঘুমাইলে হচ্ছে বুয়েট নিয়েই স্বপ্ন দেখতাম যে বুয়েটের রেজাল্ট দিচ্ছে, আমার হয় নাই, আমার বাকি সবার হয়েছে, আমার ফ্রেন্ডদের এরকম। তারপরে হচ্ছে আমি গতকালকেও আমি এসজি গ্রুপে জাস্ট একটা অ্যানোনিমাস পোস্ট দিছিলাম যে বুয়েটের আর্কিটেকচারের লাস্ট কত পর্যন্ত নেয়। পরে হচ্ছে আমি ওইসব হিসাব করতাম খালি। তারপর আজকে রেজাল্ট দিল, তখন ওই যে আমার ভাইয়াকে দিয়ে দেখালাম যে তুই তুই দেখ, আমি দেখার সাহস নাই। দেন আমি ওকে আগেই বলছি যে আমার আর্কিটেকচার ভালো হয়েছে, তুই জাস্ট আর্কিটেকচারটা দেখ, আমার আর কিছু লাগবে না। তারপরে দেখলাম আলহামদুলিল্লাহ 63টা, মানে এখনো আমি হচ্ছে ওভার দি মন, মানে এখনো বুঝতে পারতেছি না যে বুয়েটিয়ান বা সামথিং হয়ে গেছি। এটা আমাদের একটা ফ্যামিলির স্বপ্ন আর কি বলা যায়, কারণ ভাইয়া যেহেতু পায় নাই, দেন আমি আর কি, এই আর কি। আর হচ্ছিল আমি যদি পিছনের কথা বলি তাহলে, যে কলেজ লাইফে বলতে কি আমি ওই যে বললাম যে আমি সবসময় মানে কম পরিশ্রম করতে ভালোবাসি, ওই টাইপের। তো আমি হচ্ছে আর হচ্ছে আমি পেন্টিং এর মধ্যে আছি, মানে পেন্টিং নিয়ে খুব আমার মানে আরো দূর যাওয়ার ইচ্ছা ইনশাল্লাহ। তো আমি হচ্ছে ফার্স্ট ইয়ারটা মনে হয় পুরোটাই পেন্টিং করেই কাটাইছে এক প্রকার। তারপরে আস্তে আস্তে মানে মানে আমি হচ্ছে অনলাইনের সাথে খুব বেশি জড়িত ছিলাম না, বাট এফআরবি তে আমি অ্যাড ছিলাম, যদিও ক্লাস ওইভাবে করা হয় নাই। আর মেইনলি অফলাইনেই সব করছি মোটামুটি। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ এসে আমি জানতাম যে আমি এসিএস করবো, সাথে উদ্বাস্ত এক্সাম দেবো, এরকমটাই আমারও প্ল্যান ছিল। তো এসিএস এ আমি হচ্ছিল ম্যাথ ক্লাস আমি সব করছি, লিটারালি সব, প্রত্যেকটা। উম, একটা ক্লাসও বাদ দিই না ম্যাথের, আলহামদুলিল্লাহ। আর ফিজিক্স হচ্ছিল যেগুলো সমস্যা হতো ওগুলো করতাম। আর কেমিস্ট্রি আমার স্ট্রং পয়েন্ট ছিল দেখে আমি একটু কেমিস্ট্রিটা কম করছি, বাট যে কয়টা অধ্যায়, যে 2টা অধ্যায় মনে হয় করছি, তো ওগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে আপনাদের কি বলবো, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ মানে এই পর্যন্ত আসার জন্য, আসতে পারছি এটাই অনেক কিছু। আর যদিও আমার পজিশন ওরকম ভালো না, মেইন মেরিটে তো আসেই নাই, আর আর্কিটেকচারে আলহামদুলিল্লাহ অনেক ওইটাই, এই আর কি। আমি অনেক নার্ভাস, যাই না কিছু বলতে পারতেছি না। যাই হোক। যাক, আলহামদুলিল্লাহ, তোমার ফ্যামিলির ফার্স্ট বুয়েটিয়ান তুমি, অ্যান্ড তোমার ভাইয়ার যে স্বপ্নটা অপূর্ণ ছিল সেটা তুমি পূরণ করছো। এটা আসলে বিরাট প্রাপ্তি। আর তোমার ভাইয়াকেও আসলে আমি কংগ্রাচুলেশন জানাইতে চাই ইকুয়ালি। আর তোমার ফুল ফ্যামিলিকে আসলে কংগ্রাচুলেশন জানাইতে চাই, কারণ তারা দেখো তোমার জন্য 3বার বললা, রাইট, ঢাকা যাওয়া। তো তিন তিনবার ঢাকা সবাই মিলে গেল এবং তোমাকে সাপোর্ট দিল। অ্যাকচুয়ালি মানে আসলে তুমি একা চান্স পাও নাই, তোমার ফুল ফ্যামিলি চান্স পাইছে বুয়েটে, আমি বলতে চাই আর কি এটাই। অ্যান্ড অ্যান্ড মানে আঙ্কেল আন্টি, তোমার ভাইয়া, সবাই, সবার প্রতি আমাদের তরফ থেকেও কৃতজ্ঞতা যে তোমাকে এভাবে সাপোর্ট দিয়েছে, যে কারণে তুমি আজকে আমাদের এখানে এসে স্টোরিটা বলতে পারতেছো। সো বুয়েটে যে এখন সুযোগ পাইছো, ইনশাল্লাহ। আর তোমার যেহেতু তুমি বললা পেইন্টিং এ ইন্টারেস্ট আছে এবং আর্কিটেকচার সাবজেক্টটাও হ্যাঁ, তুমি আর পেয়ে একটা গেছো। ইন্টারাপ্ট করি, আমি হচ্ছে হলো হুম। আবার যখন পেন্টিং শুরু করছি আর আপনাদের সাথে যখন অ্যাড হয়েছি, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আপনারা যে কোনো একটা সাবজেক্ট দিবেন সেটা নিয়ে আমি পেন্টিং করে আপনাদেরকে গিফট দিব বা সামথিং, কারণ আমি রিয়েলিস্টিক পেন্টিং এর দিকে ইয়ে আর কি, ল্যান্ডস্কেপ পেন্টিং করি খুব বেশি। আচ্ছা। তো আমি আচ্ছা আপনাদের ভাই, আপনাদের কারো আইডিতে আমি হচ্ছে ছবিগুলো জাস্ট পাঠাবো না, দেখেন আপনি। আমি হচ্ছে পেন্টিং এর প্রতি বেশি অনেক বেশি ইনভলভ, এই জন্য বলতেছি। আমি শিল্পকলা একাডেমি থেকে আমি হচ্ছে 2টা এক্সিবিশনে গেছিলাম, শিল্পকলা একাডেমির একটা দেন। তো আমি হচ্ছে ওইখানে মানে মিডিয়াম বলতে আমার এজ এজ রেঞ্জের ওখান থেকে মিডিয়াম ক্যাটাগরিতে সেকেন্ড হয়েছিলাম একবার। মানে আমার পেন্টিং নিয়ে বেশ
কি একটা ইয়ে আছে, অয়েল পেন্টিং করি আর কি। তো আপনারা হচ্ছিল আপনাদেরকে যদি কিছু দিতে পারি সেটা হচ্ছে আমার জন্য একটা অনার হবে। তো ডেফিনেটলি, তাহলে তোমার এটা ভালো হইলো যে তোমার ইন্টারেস্টও আমরা জানলাম। আমাদের তো সামনে অনেক অফলাইন ব্রাঞ্চেস হচ্ছে, তোমরা হয়তো জানবা। তো ওই অফলাইন ব্রাঞ্চে কিন্তু আমাদের বেশ কিছু মানে প্ল্যান আছে, যে সেখানে আমরা বেশ কিছু এরকম ড্রয়িংস রাখবো, যেগুলা বাকিদের ইন্সপায়ার করতে পারে, এরকম জিনিসপত্র রাখবো। ওয়াই নট, ওকে ভাইয়া, আমাদের শুনলাম স্টুডেন্টরা ইনশাল্লাহ এসব করবো। করলো তাহলে তো আরো বেটার। তো ইনশাল্লাহ তোমাদের যেহেতু সামনে একটা বন্ধের সময় যাবে, তো তোমার সাথে আমরা অ্যাড হয়ে ইনশাল্লাহ তুমি আমাকে অ্যাড পাঠায় রাখিও, একটা মেসেজ দিয়ে রাখিও যে ভাই আপনাদের ইনশাল্লাহ সাথে ভাইয়া, আজকে কথা যখন বলছি। অ্যান্ড ক্লাসে রেজাল্ট করেছি তখনই আপনার কাছে। ইনশাল্লাহ আমরা চাই যে মানে ধরো তুমি মানে তোমার যে কাজটা, সেই কাজটা আমাদের ব্রাঞ্চ গুলোতেও শোভা পাক আর কি। থ্যাংক ইউ ভাইয়া, এটা আমার জন্য মানে অনেক বড় একটা অনার হবে, আর কি বলবো। এই তোমাকে আর কি। থ্যাংক ইউ আসলে যে তুমি থ্যাংক ইউ নিজ ভাইয়া। থেকে এই জিনিসটা করতে চাইছো। আমরা চাই যে আমাদের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা স্টুডেন্টসদের দ্বারাই হোক। যারা স্টুডেন্টসরা, তোমরা যারা ভালো করছো, তারা যেন ছোটদের পথ দেখাতে পারো। তো সেরকম জিনিসপত্র যেন করে রাখো। অ্যান্ড ইনশাল্লাহ সামনে কাজ হবে একসাথে। ধন্যবাদ তোমাকে। আর ভাইয়া, সংবর্ধনা অনুষ্ঠানে ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমার সাথে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ তো হাফেজ। এরপর আছে আমাদের সাথে তাহমিদ আরাফ তুর, তুমি বলতে পারো এখন। তাহমিদ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ, শুনতে পাচ্ছি আমি তোমাকে। ভাইয়া আমার গল্পটা একটু ভিন্ন ধর্মী, হুম, এই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ধীরে ধীরে মার্চ করছি। হুম, হুম। আহ, আমার ফ্যামিলির থেকে বেশ অনেকেই আছে বুয়েটিয়ান, তারা বুয়েট থেকে পড়েছে। তা উম, বাসার সবার থেকে সবাই একটা এক্সপেকটেশন রাখতো যে হয়তো বুয়েটে পড়বে। আমার নিজেরও একটা এক্সপেকটেশন ছোটবেলা থেকেই ছিল যে বুয়েটে পড়বো। দেন হ্যাঁ ভাইয়া, শুরু থেকেই মানে আমি ছোটবেলা থেকে একটু পড়ার প্রতি বেশি ঝোঁক ছিল, বেশি পড়াশোনা করতাম। দেন সবগুলোতেই বোর্ড এক্সাম গুলোতে ভালো করি আলহামদুলিল্লাহ। স্কলারশিপ আসে সবগুলোতে। যাই হোক, আমার ফ্যামিলির, আমার আশেপাশে সবারই একটা এক্সপেকটেশন ছিল যে বুয়েটে চান্স পাবো। দেন একটা পর্যায়ে ভাইয়া আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এবং বলবো খুব একটা পিক মোমেন্টে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা হচ্ছে আগস্ট মাসের তো 17 তারিখে ছিল আমাদের এইচএসসি পরীক্ষা। তো 1 তারিখে হচ্ছে আমার, আমরা দুই ভাই বোন, আমার একটা বড় আপু আছে, মানে ছিল বলতে হবে এখন, আমার আপু মারা যায় আর কি। মানে আমার গলা কাঁপতেছে, খারাপ লাগতেছে, আপুর কথা মনে পড়তেছে। আহ মানে আপু হচ্ছে পানিতে পড়ে যায়। আপু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়তো। দেন ওখানে ওই আপুর এক ফ্রেন্ডকে বাঁচাইতে যে ওরা ওদের ওই ভার্সিটির লেকেই পড়ে যায়, যে দুইজনই মারা যায়। তো মানে আমার লাইফটা ওই মোমেন্ট থেকে চেঞ্জ হয়ে যায়। মানে আমি যেটা মানে একদমই আনএক্সপেক্টেড, আমি আগে কোনোদিন মানে কখনো চিন্তাও করিনি যে এই বয়সে হয়তো আমার এরকম একটা আপনজনকে আমি হারাবো। তো মানে নিজেকে একবার চিন্তা করি যে এবার হয়তো এইচএসসি দিব না, এরকমও চিন্তা করছি। দেন আমার ফ্যামিলি আমাকে বলে যে এটা করো না, তুমি পরীক্ষা দাও। দেন পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আসছে। এভারেজে সবগুলোই মানে আমি পিসিএম আলাদা করে দেখিনি, এভারেজে আমার 95.5% আসছিল সব মিলে। মানে আমি ওইটা এইচএসসি রেজাল্টও এক্সপেক্ট করিনি যে ওইরকম আসবে। তো আহ, এরপরে ভাইয়া এমন একটা আমার বাসায় পজিশন ছিল, মানে আমার একটা অবস্থা ছিল যে আমার একটু আগে মানে আমার আব্বা শুইতে গেছে, সেই সময় আমার বাবা কাঁদতেছিল আমার আপুর কথা বলে। আহ, আমি মাকে ছেড়ে যাইতে পারতাম না। আহ, আহ, আমি এর জন্য বাইরেও কোথাও কোচিং করি নাই, কোনো ভাইয়ার কাছেও পড়ি নাই, বাসায়ও টিচার নেই নাই। জাস্ট এসিএস এর একটা কোর্স কিনা ছিল। দেন ওইটা কিনি, ওইটা নিয়েই সারাদিন পড়ে থাকতাম, সারাদিন পড়াশোনা করতাম। আর ভাইয়া আমার কাছে একটা অপূর্ব দাদা অলওয়েজ ক্লাসে বলতো যে পরিশ্রম তোমাকে কখনো ধোকা দিবে না। তো মানে ওইটা আমার সবসময় কানে বাজতো যে পরিশ্রম করে যাই। And এমনও দিন গেছে ভাইয়া, মানে 18 ঘন্টাও পড়ছি, মানে সিরিয়াসলি বলতেছি 18 ঘন্টাও পড়ছি। দেখে গেছে ঘুমরেও আমি অনেক সময় কম্প্রোমাইজ করছি যে পড়াটা আগে। দেন ভাইয়া
মেডিকেলে পরীক্ষা দিলাম। মেডিকেলে জাস্ট একদিন পড়ছিলাম বায়োলজি। তা ভাবছিলাম যে হলটা একটু দেখে আসি, কোনোদিন মেডিকেল চিন্তাও ছিল না পড়বো। তা ভাইয়া কিভাবে কিভাবে জানি আমার বরিশাল মেডিকেল চলে আসে। দেন মানে একটু আনএক্সপেক্টেড, মানে আমি নিজেই অবাক হয়েছি যে কেমনে আসলো। দেন একটা পর্যায়ে সবাই বলতেছে যে মেডিকেলে ভর্তি হও, হয়তো তোমার এখানে ইচ্ছা মানে না থাকলেও হয়তো আল্লাহ চাচ্ছে বলে তোমার আসছে। তা ভাইয়া ছোটবেলা থেকেই ইয়ে ছিল যে ইঞ্জিনিয়ারিং করবো, এই নামের পাশে ইঞ্জিনিয়ার ট্যাগটা লাগাবো। দেন ভাইয়া হয়তো আমার গলা কাঁপতেছে, মানে আপুর কথা খুব মনে পড়তেছে আজকে। আহ জানি না কি করতো, খুবই খারাপ লাগতেছে আপনার, এই জন্য আমার গলাটা কাঁপতেছে। দেন আপুর জন্য মানে সত্যি বলতে ভাইয়া খারাপ লাগতেছে, এই জন্য আমি কথা বলতেও পারতেছি না, কিছু মনে করেন না। যাই হোক, মেডিকেলে ভর্তি হয় নাই ইচ্ছাকৃতই, যে আমার আপুর মেডিকেল ইচ্ছা ছিল, ও চান্স পায় নাই, পরে ভর্তি হতে পারে না। আমার চিন্তা ছিল যে আমি কারোর সিট নষ্ট করব না, এই জন্য যেহেতু আমি অ্যাসপিরেন্ট না মেডিকেলের প্রতি, সো ভর্তি হয় নাই। পরে ভাইয়া 24 তারিখে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমার প্রিলিতে আসে নাই। আমার টোটাল আমার সমাজের সবাই, আমার আশেপাশে সবাই মনে করতো যে আহ, ও অন্তত বুয়েটে টপ 200-এর ভিতর থাকবে। আমি ভাইয়া নিজে নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না, মানে সত্যি বলতে হল থেকে বেরোয় আমি বুঝতে পারছিলাম আমার আসবে না, বিকজ আমি হলে আসলে টাইম ম্যানেজমেন্টে পারি না। তো প্রথম 2-3 দিন আহ, ভাইয়া খুবই আপসেট ছিলাম, এমনও হয়েছে নিজেকেও হার্ট করছি। নিজের হাতে নিজে ধরে মানে কিল ঘুষি মারতাম যে কেন পারলাম না। একটা পরে 2-3 পরে মনে হয়েছে যে এখন যদি যাই, আমার বাসা খুলনায়, আমি খুলনা সিটি কলেজের স্টুডেন্ট। ওইখানে একটা কথা আছে যে আমও না যায় আবার ছালাও না যায়, মানে আমও গেল ছালাও গেল, এরকম যেন না। দেন চিন্তা করলাম এখন যদি এরকম নিয়ে পড়ে থাকি সিকিউরিটিও তো হবে। দেন পড়াশোনা একটু করলাম, করার পরে সিকিউরিটি পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া 407 আসছে। তা আমার মাশাল্লাহ। আমার আগেই একটা চিন্তা ছিল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, বিকজ আমার ডাইনামিক্স, থার্মোডাইনামিক্স এগুলো খুব ভালো লাগে, মানে এগুলো নিয়ে টুকটাক আমি একটু গুগল করি। তা আমি আসলে র্যাঙ্কিং জীবন জিনিসটা বুঝি না, মানে বুঝতাম না আগে। আমি যখন সকালবেলা বাবা ঘুম থেকে উঠাইছে, ওঠানোর পরে রেজাল্ট দিন বলছে সিকিউরিটি রেজাল্ট দিছে দেখ। বাবা মার তো এমনিতেও মানে একটা তাদের সন্তান হারানোর পরে এক্সপেকটেশনটা বাইরে গেছিল আমার প্রতি, আবার একদিক দিয়ে এক্সপেকটেশন কমেও গেছিল, মানে আমি বলতে পারবো না আমার সিচুয়েশনটা কেমন, বুঝাইতে পারতেছি না। দেন রেজাল্ট দেখলাম, দেখার পর আমি ভাবছি আমার মনে হয় মেকানিক্যাল হবে। দেন আমার না মানে ওই সময় আমি ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, মানে আহ, সহজ কথায় সেন্সলেস হয়ে গেছিলাম। দেন আম্মু খুব প্যানিক করছে, বাবা অফিস থেকে চলে আসছে। দেন একটা পর্যায়ে তখন বাবার কিছু কলিগ ছিল, বাবার কিছু পরিচিত ফ্রেন্ডসরা ছিল, তাদেরকে ফোন দিছে, তারা বলছে অনেক ভালো করছে। এর মোটামুটি তখন একটা সান্ত্বনা নিজের থেকে হইলো। তবে ভাইয়া বুয়েটে হয় নাই, একটা কষ্ট থেকে যায় অলওয়েজ, আর খারাপ লাগে অলওয়েজই। আর ভাইয়া আমি এটা চিন্তা করছি যে নিজেকে যদি একটা কিছু এক্সপেকটেশন আমার না থাকে, আমি হয়তো সেটা নিয়ে সামনে হয়তো ওইটা নিয়ে আর চিন্তাই করবো না। এই জন্য এই যে আপনাদের এই যে ভাইয়ারা অনেক গুগল ফর্ম দিছে যে ফিল আপ করো সিকিউরিটি হইছে, আমি কোনোটাই ফিল আপ করি না ইচ্ছাকৃতই। যে হয়তো আপনারা কেউ রাগ করেন না, মানে আমি আগের থেকেই সরি বলতেছি যে আমি হয়তো আপনাদের সংবর্ধনা অনুষ্ঠানে যাব না, বিকজ আমি আমার নিজেরে আমি একটা প্রমিস করছি যে আমি যেখানে আছি সেইখান থেকে নিজে একদিনকে সত্যিকারে সফল হব, আর সেই দিনকে সফল হয়ে আপনাদের সামনে যাব যে ভাইয়া আজকে আমি সফল। তো আমার কাছে মনে হয় যে বুয়েট জাস্ট বুয়েট, সিকেরুয়েট সবগুলোই সফলতার পথের একটা সিঁড়ি জাস্ট, সফলতাটা ভিন্ন জিনিস। এই জন্য এক একজনের কাছে এক এক রকম সফলতা। অপূর্ব ভাই বলে যে আমি পড়াইতে পারছি, আমার পড়ানোর মাধ্যমে এত নাম ছড়াইছে, এইটা এই জন্য হয়তো আজকে সে সফল। এটা ভাইয়া অনেকবার বলছে অপূর্বদা। আমার কাছেও এরকম একটা সফলতার মানে আছে। আমি যেদিনটা সফল হব সেই দিনটা আপনাদের সামনে ইনশাল্লাহ আসবো। আপনারা দোয়া করেন আমি যেন আসতে পারি। কি ভাইয়া?
হ্যাঁ, তো তোমার স্টোরিটা আসলে শুনলাম, এবং মানে মানে আঙ্কেল আন্টির আসলে সিচুয়েশনটা আমিও কম বেশি ফিল করতে পারতেছি, যেহেতু তোমার বড় আপু মারা গেছেন, এবং আনন্যাচারাল একটা ডেথ। সো এটা আসলে মেনে নেওয়াটা টাফ। আমি জানি ভাইয়া যে জাস্ট এরকম সিচুয়েশন। জাস্ট হুম 22 বছর বয়স ছিল, আসলে মৃত্যুর বয়স হয় না, তারপরেও আসলে হুম। নিজে মেনে নিতে পারি না অনেক সময়। আর না, এমন এটা একটা সিচুয়েশন ছিল ভাইয়া, মানে বাসায় বাবা মা কাঁদতো, আমি আসলে এখনো পর্যন্ত, মানে বলে না যে কাঁদা যেটাকে বলে কান্না করা, এখনো পর্যন্ত আমি কাঁদতে পারি নাই। এই মনে হয় আমার এই ফিলিংসটা আপনাদের ফার্স্ট আমি শেয়ার করতেছি, আর কারোর সাথে আমি শেয়ার করি না। স্টিল না, আমি কারোর সাথে, বাবা মার সাথেও শেয়ার করতে পারি না, কারণ কি তাদের সামনে কাঁদলে তারা তো ভেঙে পড়বে। তাই নিজের সাথে একটা, নিজে বলতে পারেন যুদ্ধ করতেছে, স্টিল নাও করে যাচ্ছে। না, আমি পুরোটাই বুঝতে পারতেছি। আর তোমার মেডিকেলে চান্স হয়েছে, মেডিকেলে ভর্তি হও নাই, তোমার প্যাশনটাকে তুমি ফলো করছো, মানে সবকিছু মিলেই তুমি আসলে খুব সাহসী, বা তোমার মন মানসিকতাটা খুবই, আল্লাহর রহমতে খুবই ম্যাচিউর। কারণ না হলে এরকম ভাবে শক্ত থাকা, এবং এই মুহূর্তে পড়তে পারা, এবং পড়াশোনা করে নিজের একটা জায়গায় হয়েছে, অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এ সকল ক্ষেত্রে একটা জায়গায় হয়ে গেছে, ঠিক আছে, আর কষ্ট করতে পারতেছি না, বা আর মানসিক শক্তিটা নাই যে কন্টিনিউ করব। বাট তুমি মানসিক শক্তিটা ধরে রাখছো, এবং ধরে রেখে তুমি তোমার ড্রিমকে চেস করছো। তার মাঝখানে আবার একটা ঘটনা যে বুয়েট হয় নাই, তো সেটাকেও ওভারকাম করছো। তো সবকিছু মিলে আমি বলবো যে তুমি জীবনে এমন কিছু অভিজ্ঞতা তোমার বয়সী পাইছো, যেটা তুমি, মানে তোমার বয়সী অন্যান্য কেউ এগুলো এক্সপিরিয়েন্স করে নাই। যারা ইনফ্যাক্ট আজকে ভালো পজিশনে চান্সও পাইছে, তারাও কিন্তু তোমার মতন এই অভিজ্ঞতাগুলো পায়নি, যে কারণে দেখবা যে তুমি জীবনে অনেকখানি আগায় যাবা। ইনশাল্লাহ। আর এটাও কিন্তু সত্য যে আজকে যারা যারাই চান্স পাচ্ছে না কেন, সবাই সবার উদ্দেশ্যেই যদি বলি, তারা কিন্তু একটা সুযোগ পাইছে চান্স পাওয়াটা, বা চান্সের বাংলাটা আমি বারবারই বলি, এটা বাংলা হচ্ছে সুযোগ। তো সুযোগ এটা কিন্তু সাফল্য না, সাফল্য আর সুযোগকে এক বানাইলে হবে না। তো এই সুযোগটাকে তুমি কাজে লাগায় সফল হবা, এটা আমি, আল্লাহ যদি বাঁচায় রাখে, সবকিছু ঠিকঠাক থাকে, আমি দেখতে পাচ্ছি যে তুমি ভালো কিছু করবা। আমি তোমার কাছ থেকে ইনশাল্লাহ। জাস্ট একটা জিনিসই বলবো যে আঙ্কেল আন্টি সব সময় পাশে থাকিও, কারণ যেহেতু এখন আঙ্কেল আন্টি ওই সিচুয়েশনে নাই। আমি জানি যে তোমার আপু থাকলে হয়তো আজকের দিনটা তোমরা, বা তুমি যেদিন চান্স পাচ্ছ সেই দিনগুলো অন্যভাবে সেলিব্রেটেড হইতো। এখন আসলে এক্স্যাক্টলি ওই ভাইয়া। মোমেন্টামটাই নাই ফ্যামিলির যে একটা সেলিব্রেশন হবে। তো তারপর আমি বলবো যে আঙ্কেল আন্টির পাশে থাকিও, তাদের মুখে নতুন করে আবার হাসি ফুটায়ও, যেন তুমি একের মধ্যে দুই হতে পারো। তোমার মধ্যেই যেন তোমার আপু এবং তোমাকে একই সাথে তোমার বাবা মা খুঁজে পায়, এরকম ভাবে তুমি নিজেকে তৈরি করো। এন্ড আমি জানি যে তুমি যে পরিমাণের ম্যাচিউর একজন ছেলে, তুমি এই জিনিসটা পারবা। এন্ড আমি মনে করি যে তুমি প্রাণোচ্ছল থাকো, আমাদের সাথে শেয়ার করতে পারছো, শেয়ার করে হালকা হয় মানুষ। তুমি আরো তোমার বন্ধু বান্ধব বা কারোর সাথে, তোমার যদি মনে হয় যে তুমি এগুলো শেয়ার করবা, শেয়ার করে আর একটু লাইট ওয়েট হবা, আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করো। এখন তোমার নতুন একটা জীবনের অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই অধ্যায়টাকে আমি বলবো শুরু থেকেই তোমার আপুকে স্মরণে রেখি তুমি সামনের দিকে এগিয়ে যাও। আমি নিশ্চিত করে বলতে পারি যে তোমার আপুও এখন দেখবা যে আল্লাহ যেভাবে উনাকে নিয়ে গেছেন, তো উনি অবশ্যই একটা ভালো পজিশনে আছে, ভালো জায়গায় আছেন, আমাদের সবার চেয়ে ভালো জায়গায় আছে অ্যাকচুয়ালি। ইনশাল্লাহ। তো উনিও হয়তো চাচ্ছে না যে তোমরা তোমাদের লাইফটা এখানে ডিসকন্টিনিউ করো, বা লাইফটা এখানে খা- মন খারাপ ভাবে সামনের দিকে এগিয়ে যাও। উনিও হয়তো এটাই চাচ্ছেন যে তোমরা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাও। এন্ড উনাকে নিয়েও না চিন্তা করো, কারণ উনি এখন সত্য কথা যেটা আমাদের সবার চেয়ে ভালো পজিশনেই আছেন। ইনশাল্লাহ আমরাও হয়তো ওই জায়গাতেই যাওয়ার জন্য সবাই জীবনটা পার করতেছি। তো এই চিন্তাটা মাথায় রেখে আমি মনে করি যে তুমি সামনের দিকে এগিয়ে যাও ইনশাল্লাহ, তাহমিদ। ভাইয়া আসলে এখন আপনাদের সাথে হয়তো বেশি সময় নিয়ে ফেলতেছি আপনাদের, বাট মানে আপনাদের সাথে শেয়ার করে না নিজের ভিতরটা অনেক হালকা লাগতেছে, যে না অন্তত মানে কাউকে বলতে পারলাম। আসলে এখন পর্যন্ত কাউকে বলি নাই। আর ভাইয়া হয়তো পরিবেশটা একটু বেশি ভারী হয়ে গেছে। তা মানে আমি অলওয়েজই, মানে আমার বাসায় অলওয়েজ বলে যে আমার বাসায় 4 জন মেম্বার ছিল, এখন আনএক্সপেক্টেডলি 3 জন। তো বলতো যে আমি সব থেকে বেশি, আমার একটা বদনাম আছে, আমাদের সবাই একটু দুষ্টু বলে আর কি। তা মানে একটু ভাইয়া ভারী হয়ে গেছে। তা ক্লাস করার সময় ভাইয়া এক্সপিরিয়েন্স যেটা বলবো, যে যখন ক্লাস করতাম, অপূর্ব ভাইয়া সরি বলতেছে আগে দেয়া,
যে ওই যে আম্মু যখন দেখতো আপনি ক্লাস নিচ্ছেন আর অপর ভাই যখন ক্লাস নিচ্ছে, তখন আম্মু বলতো কি এই দুইজন কি কম্পিটিশন করে ক্লাস করায়, কে কত লম্বা করাইতে পারে ক্লাস, এরা বলতো। আর হচ্ছে সত্যি বলতে ভাইয়া, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের জন্য জাস্ট এসসিএসসি করছি, আমাকে কেউ বলতে পারবে না যে আমি আর কোনো জায়গায় পড়ছি, কারোর কাছে পড়ছি। তো অনলি এসিএস, অনলি অনলাইনে পড়াশোনা করেও যে বাংলাদেশে আসলে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, এটা আমি নিজের থেকে নিজে এটা প্রমাণ পাইছি যে আসলে চান্স পাওয়া সম্ভব যদি নিজের চেষ্টাটা থাকে। আর ভাইয়া কি বলবো, মানে আপনাদেরকে বলবো এখন আল্লাহ আমাকে যেখানেই রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক অনেক শুকরিয়া। বাট আমি একদিনকে ভাই আপনাদের সামনে আসবো এবং সেদিন ইনশাল্লাহ সফল হয়ে আসবো, আপনারা জাস্ট দোয়া করে যান আমার জন্য। ইনশাল্লাহ আমি অপেক্ষা করবো সেই দিনটা। ইনশাল্লাহ আল্লাহ আমাকেও বাঁচায় রাখুক, তোমাকেও সেভাবে সুস্থ রাখুক, ইনশাল্লাহ। এন্ড তুমি সফল হবা ইনশাল্লাহ। কারণ তোমার যে মানসিক স্ট্রেংথটা আছে, এই স্ট্রেংথটার দাম অনেক। সো জাস্ট ধরে রাখো আর কি এটা। দোয়া থাকবে অনেক তাহমিদ তোমার জন্য। থ্যাংক আমি ইউ। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর তোমার যেহেতু বাসা মনে হয় খুলনাতে, তাই না? জি ভাইয়া, খুলনায়। খুলনা, আমার বাড়িও তো খুলনাতে, তুমি জি ভাই, হয়তো আমি জানো। খুলনারই রেসিডেন্ট। আপনার হ্যাঁ, ওই জন্যই মানে আপনার ক্লাসটা মানে আমি এসিএস এর এমন কোনো ক্লাস যায় নাই যেটা আমি করি নাই, আমি প্রত্যেকটা আচ্ছা। ক্লাস করছি। না, এবং তোমাদের তোমাদের মতো আসলে কি, আমরা তো অনেক অনেক স্টুডেন্ট পড়াই। তো তার মধ্যে হয় কি যে এই যে তোমরাই হচ্ছে গুটি কয়েক স্টুডেন্ট আমাদের জন্য এমন অনুপ্রেরণা। মানে আমাদের মনে হয় যে না, আমাদের ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়া ওটার কোনো কষ্টই আমাদের কাছে আর থাকে না আসলে। দিন শেষে এই দিনগুলোর জন্য ওয়েট করি। তোমরা আহ, সফল, আসলে এই যে তুমি বারবার বলতেছো সফল হব সফল হব, সফলতার সংজ্ঞা তুমি তোমার কাছে তোমার মতো করে ডিফাইন করো। তুমি কাউকে মার্জিন ধরে সফলতার সংজ্ঞা ডিফাইন করো না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। কারণ জি ভাই, সফল, আমি দিন শেষে একটা জিনিস মনে করি যে সফল হওয়া মানে তুমি তোমার কাছে তুমি যেটা চিন্তা করবা যে তুমি খুশি আছো কিনা দিন শেষে, এটাই হচ্ছে জি আমার ভাই, কাছে সফলতা। যে তুমি খুশি আছো কিনা, তুমি শান্তিতে আছো কিনা। হ্যাঁ, তোমার তোমার মানে তুমি যে দিনটা অতিবাহিত করছো এই দিনটা সুন্দর গেল কিনা, এটাই হচ্ছে আমার কাছে সফলতার সংজ্ঞা। তো আহ দেখা করিও ভাইয়া, আমাদের ইনশাল্লাহ সাথে ভাই, দেখা করিও। ইনশাল্লাহ। আর আমি খুলনায় গেলে তুমি যদি চাও তুমি আমাকে নক দিও, আমি তোমার সাথে দেখা করব। কারণ তুমি যে ভাইয়া এ ম্যাচিউর, কি আমরা বলেন, আমি আমরা চাই আপনার সাথে স্টুডেন্টরা দেখা করতে পারলে একটু আমার ম্যাচিউর এটা লাখ ম্যাচিউর হবে। স্টুডেন্ট হোক, তাদের সাথে বসে আমরা আড্ডা দিব, গল্প ইনশাল্লাহ। করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এরকম এরকম স্টুডেন্ট আমরা চাই, এরকম স্টুডেন্ট আমরা খুঁজি আসলে, বুঝছো? তো আমি বাড়িতে গেলে তুমি পারলে আমার সাথে দেখা করি, আমি খুবই খুশি হব। ইনশাল্লাহ, তোমার অবশ্যই সাথে বসে অবশ্যই। 1 কাপ চা খাইতে পারলে আমি খুবই খুশি হব। যাক ভাই, এটা অবশ্যই। থেকে অনেক অনেক আর ভাইয়া ভালো লাগবে। খুলনায় আসলে, যে খুলনায় আসলে আপনি তো ইনশাল্লাহ আসবেন খুলনায়। হ্যাঁ, আহ যেহেতু আমাদের হোম টাউন একই, সেই দিক দিয়ে হ্যাঁ। বলতে পারি ভাইয়া অবশ্যই আমার মানে যদি সম্ভব হয়, হয়তো এটা মানে বলাটাও আমার আপনার কাছে হয়তো একটু অকওয়ার্ড লাগতে পারে, না, বাট না, না, আপনি না। আমার বাসায় আইসেন। আমার এটা আমার আম্মুরে হয়তো আপনার মানে আমার আম্মু খুব মিশুক, আমার আম্মুর হোম টাউন গোপালগঞ্জে। তুমি আহ, তুমি আমাকে একটু নক দিও, নয়তো আমি তোমাকে নক দিয়ে রাখতেছি, আমি হয়তো পরে খুঁজে পাবো না। তোমার আইডি নামটা বলো আমাকে। ভাইয়া সত্যি বলতে আমার কোনো এফবি আইডি নাই। এটার ও পিছনে আচ্ছা। একটা মজার কাহিনী আছে। মানে হুম, আমি অনলাইন সম্পর্কে সত্যি বলতে অনলাইনে কাজ জানতাম, বাট ইন্টারনেটে যে এত কিছু আছে, মানে হুম, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি এতটা জানতাম না। হুম, একটা মজার কাহিনী কি, যে এট ফার্স্টে আমার একটা ইয়ে আছে, মানে আমার বোনের ছেলে, সে আবার আমার থেকে বয়সে বড়। সে বুয়েটে চান্স পাওয়ার পরে আমি তার বলি যে কি কিরকম তোমার স্ট্র্যাটেজি ছিল। তো সে আমার বললো যে অনলাইন ক্লাসের প্রতি আমি খুব যোগ দিছিলাম। তো ভাইয়া ওই যে একটু আগে ওই যে অভিদাদা ছিল, তো ওই যে অ্যাকোস্টিক ফোম যেগুলোকে বলে হুম, স্পিকারের জন্য রুমে লাগায়, আমি না ওইটা একদিনকে দেখে আমি ভাবছি কি যে ডিম রাখার খোসার মানে ডিম রাখার যে ইয়ে, ওইগুলো দিয়ে রাখছে কেন দেয়ালে লাগায়। আমি ওইগুলো গুগলও করছি, মানে আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নাই। তা ভাই আমার একটা হুম, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বাট হুম। আমি আপনাকে আহ, আপনি যদি পার্সোনালি চান তাহলে আমি সেটা আপনাকে বলতে পারি। এটা আমি আর আপনাকে তুমি বলার দরকার নাই, তুমি হচ্ছে আমাদের এই চ্যাট বক্সে লিখে দাও, আর সাইম একটু এটা কালেক্ট করো। আচ্ছা ভাই, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আর ভাই হ্যাঁ, আপনি আমার জন্য পাবলিকলি দোয়া বলার দরকার করবেন, নেই, আপনারা তুমি সবাই দোয়া চ্যাট করবেন। বক্সে এখানে লিখে দাও, আর ওইটা আমরা কালেক্ট করার ব্যবস্থা করছি। ঠিক আছে, হ্যাঁ। অনেক অনেক ভালো থাকো। জি ভাইয়া, দোয়া করেন। জি, হুম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আমরা নেক্সট যাচ্ছি তাহসিন হোসেন, তোমার কাছে, তুমি এখন বলতে পারো।
আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, তাসিন, শোনা যাচ্ছে তোমাকে? হ্যাঁ ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ থেকে 512তম হয়েছি মেকানিক্যালে, মেকানিক্যাল আর্টসে। মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট। ভাই অনেকক্ষণ ধরে বসে আছি তো, মানে শুরুতে ভাবছিলাম অনেক কিছু বলবো, তো এখন মানে আমার বন্ধুদের এত ভালো ভালো কথা শুনে এখন মানে আমি আর কি ব্ল্যাঙ্ক হয়ে গেছি। কোনো সমস্যা নাই, তাহসিনকে তো দেখে আমি ভাবছিলাম যে অলরেডি বুয়েটিয়ান কিনা। তাহসিনের ছবিটা আমি দেখতে পাচ্ছি যে কেমিক্যাল ভবনের সামনে, প্রবাবলি ওয়েবিতে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওয়েবিতে, ওয়েবির সামনে। আমি আর কি যাক। এসএসসি ঢাকায় যেহেতু থাকি, আমি এসএসসি এর পরে আর কি হুম। ওই বুয়েটের কলেজটাই ভাবছিলাম আর কি অ্যাডমিশন হবো, তো আমি ওইখানে ঘুরতে যাই আর কি, মানে এটা তোলা হয়েছিল। না, মাশাআল্লাহ, এখন মানে পুরো দস্তর বুয়েটিয়ানই হয়ে গেছো। যে এন্ড আমার আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছো, বেশ ভালো একটা সাবজেক্ট। হ্যাঁ, বলো তাহসিন। হ্যাঁ ভাই, আমি শুরু থেকে যদি একটু বলি, আমার কলেজে মোটামুটি আমার মানে স্কুলে স্কুলে আমি ফার্স্ট বার ছিলাম। তো এসএসসি তো প্লাস আসছিল, কিন্তু ওই আমি আর কি ভালো কোনো কলেজে ভর্তি হতে পারিনি। তো দেখা যেত কি আমাদের স্কুলে যারা এইটে মোটামুটি ভালো রেজাল্ট করে, তারা বিজ্ঞান নেওয়ার মানে সায়েন্স নেওয়ার মানে সাহসটা করে না, মানে আমার স্কুল থেকে। তো ওরা বেশিরভাগই আর্টস কমার্সে যায়, তো ওদের এটা এই যে জেএসসি রেজাল্ট যেহেতু ভালো ছিল, তো ওদের এসএসসি রেজাল্টও ভালো আসতো, কারণ আমাদের তো 3টা এক্সাম দিছিলাম এসএসসি তে। তো ওদের মোটামুটি ভালোই কলেজ আসছিল, তো আমার না কোনো ভালো কলেজ আসে নাই। আমি ফার্স্ট চয়েস দিছিলাম ইঞ্জিনিয়ারিং, যে কলেজটা আছে বুয়েটের, ওটা আমার আসে নাই। তারপরে আমি সেকেন্ড দিছিলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি, তো ওটাতে আমি পড়াশোনা করছি। তবে আমি বিটুএম এ ছিলাম, বিগিনার টু মাস্টারে, ওইখান থেকে পড়াশোনা করছি ফিজিক্সে। ফিজিক্সটা করছিলাম আপনার কাছে, আর ম্যাথটা একটু নিজে নিজে করা হয়েছিল, আর কেমিস্ট্রি হিমেল ভাইয়ের কাছে করছিলাম। তারপরে বিগিনার টু মাস্টারে সঞ্জয় দাদার ক্লাস করছিলাম। আর ম্যাথটা আর কি কোনো জায়গায় করা হয়নি, ম্যাথটা নিজে নিজে করছিলাম, বইটা ভালোভাবে করছিলাম। আর তারপর সঞ্জয় দাদার অনেক ফ্যান হয়ে যায়, কেমিস্ট্রি কেমিস্ট্রি আমার নিজের থেকে অনেক ভালো ফেভারিট সাবজেক্ট ছিল। এসএসসি তে আমার এ প্লাস ছিল, আমি এসএসসি তে ফিজিক্সে এ প্লাস পাই নাই, তো এটাতে আমার অনেক বড় আক্ষেপ ছিল। তো এটা আমি এইচএসসি তে শুরু থেকে ফিজিক্সে অনেক মন দিছিলাম, মানে আমি ফিজিক্সটাই শুধু আমার অন্য জায়গায় পড়া হইতো, আর কেমিস্ট্রিটা ওই হিমেল ভাইয়ের কাছে ফ্রি ক্লাসই করতাম, আর বিজ্ঞান টু মাস্টার সঞ্জয় দাদার ক্লাস করতাম। তবে আমি এসএসসি পর্যন্ত আমি খুব একটা বেশি ফিজিক্যালি স্ট্রং ছিলাম, মানে অসুস্থ টসুস্থ হইতাম না। তো ইন্টারে দেখতাম আমি 2 দিন পর পর অসুস্থ হয়ে যাই, খুব একটা পড়তে পারি না। তাও ভাইয়া যতটুকু পারি আমি চালাই যাওয়ার চেষ্টা করছি। তো সবার ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড ইয়ারে ভাইয়া, মানে ফার্স্ট ইয়ারে সবাই বেশি একটা পড়াশোনা করে না, সেকেন্ড ইয়ারে গিয়া সবাই ভালোভাবে পড়াশোনা করে বা চাপটা বুঝতে পারে। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি, ওই যে আমি ভালো কলেজ পাই নাই, তো নিজের সাথে নিজে একটা প্রমিস করছিলাম যে আমার কলেজ ভার্সিটি অ্যাডমিশনের যে সময় যেন আমার এই পেনটা সহ্য করতে না হয়। তারপরে ভাই ফার্স্ট ইয়ারে খুব ভালোভাবে পড়াশোনা করছিলাম। তারপরে সেকেন্ড ইয়ারে যে ভাইয়া আমি প্রায় অসুস্থই থাকতাম, আমি ঠিক মতো পড়তে পারি নাই। কিন্তু যতটুকু পড়ছিলাম মানে ভালোভাবেই পড়ছিলাম, আর অ্যাডমিশনের পড়াটা আগে থেকে দেখে রাখছিলাম। তারপরে হয় কি, এইচএসসি তে ভালোই আসছিল মার্ক। তারপরে অ্যাডমিশনে আমার ডেঙ্গু হয়। তো ডেঙ্গু সময় আমি অনেকটাই অসুস্থ থাকতাম। তারপরে ডেঙ্গু সেরে সেরে যাওয়ার পরও প্রায় 15-16 দিন শরীর ব্যথা থাকতো, মানে প্রায় আমার 1-1.5 মাসের মতো আমার অ্যাডমিশনে লস হয়ে যায়। তো ওই যে আমি এইচএসসি তে ভালোভাবে করে রাখছিলাম, ওই বিগিনার টু মাস্টারে ফিজিক্সটা ভালোভাবে দেখা হয়েছিল, আর কেমিস্ট্রি নিজে নিজে ভালো পারতাম, হিমেল ভাইয়ের ক্লাসটা দেখছিলাম। তারপরে এফআরবি তে সঞ্জয় দাদার ক্লাস করছিলাম। তো মানে আমার ওই ক্ষেত্রে আর নতুন ক্লাসগুলা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার প্রায় 1.5 মাস শেষ। আমি আমার ডেঙ্গু হয়েছিল, তো 1.5 মাস শেষ হয়ে গেছে। তারপরে আমি ওই আর্কাইভ ক্লাসগুলা দেখতাম সঞ্জয় দাদার, কেমিস্ট্রি সব ফুল ক্লাস করছিলাম, ফিজিক্সও আর্কাইভ সব শেষ করছিলাম। উদ্ভাসের সাথে ওই এক্সাম গুলা দিতাম, শুধু ক্লাস করে আর ম্যানেজ করতে পারি নাই। তারপরে ম্যাথটা আর কি কোথাও করা হয়নি। তো ম্যাথে আমি একটু দুর্বল হয়ে গেছিলাম। তো বুয়েটে যেদিন পরীক্ষা দিতে গেছিলাম তার আগের দিন বুটেক্সে দিয়েছিলাম। তো বুটেক্স এক্সাম মোটামুটি ভালোই হয়েছিল। তো বুয়েটের জন্য আর ওই দিন আর ঠিক মতো পড়িনি। তো বিকালের পরে আর কি একটু বসছিলাম, ওই একটা মডেল টেক্সট বুক থেকে শুধু একটা নিজে নিজে এক্সাম দিচ্ছিলাম। তো বুয়েটের দিন আমার মানে আমার জীবনে আমি সবচেয়ে রাফ এক্সাম আর সবচেয়ে ইজি এক্সাম দিয়েছিলাম, মানে বুয়েটে, আলহামদুলিল্লাহ। মানে অন্যান্য পরীক্ষা আমার এক্সাম দিয়ে মনে হয়তো আমি আরেকটু ভালো করতে পারতাম, কিন্তু বুয়েটে আমার মনে হয়েছিল যে আমি যতটুকু সর্বোচ্চ পারি সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারছি। আমি ম্যাথে 14টার মধ্যে 10টা পারছিলাম, আর কেমিস্ট্রি একটা ছাড়ছিলাম, আর ফিজিক্স একটা ছাড়ছিলাম। তো আমি শুধু রাফলি করে যেতেছিলাম, তো মানে রিভিশন আর কি দেওয়া হয় নাই, মানে আমি শুধু করে যেতেছি। তো আর কি এক্সাম দিয়ে আমি আসলে মানে মানে কোনো আন্দাজ করতে পারি না যে আমার র্যাঙ্কটা কোন দিকে আসবে। আমি এতদিন ভাবছি শুধু হয়তো আমার চান্স মিস হয়ে যাবে, নয়তো আমি হয়তো শেষের দিকে একটা সাবজেক্ট পাইলেও পাইতে পারি। তো মানে আজকে রেজাল্টটা পুরো আনএক্সপেক্টেড ছিল।
আজকের দিনটা বৃষ্টি ছিল, একটু অনেকটুকু এনজয় করছি। তারপরে মানে ইফতারের আগে রেজাল্ট গুলা পাইছি, ইফতারও ঠিকভাবে করা হয়নি। তবে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি অফলাইনে কারো কাছে পড়িনি, আমি একদম মানে আমি এসএসসির পরে আমার এলাকায় বুয়েটের কোনো ভাই ছিল না। আমার স্কুল থেকে আমি ফার্স্ট বুয়েটিয়ান আলহামদুলিল্লাহ। তো ওই আমার অফলাইনে কারো কাছে পড়া হয়নি, না কোনো মেন্টরের কাছে কোনো মেন্টরশিপ ছিল। তো অনেকের সিনিয়র ভাইদের প্রতি অনেক মানে ব্যাড রেকর্ড থাকে, তো আমার আলহামদুলিল্লাহ আমার তিনটা ভাইয়া সিনিয়র ছিল স্কুল কলেজের, ওনারা অনেক সাপোর্ট করছে, তো ওনারা খুব হেল্প করছে। তো আর আপনাদের অনলাইন ক্লাস গুলা করছি, আমার অফলাইনে কেউ আমার বাসায় কোনো টিচার আসে না, আমিও চাই আমার অনলাইনে সব হয়েছে। ভাই আমি আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি, এইটুকুই ভাই। থ্যাংক ইউ তাহসিন। আসলে মানে তুমি মানে শুধু অনলাইনে করে যে আসলে চান্স পাওয়া যায় এরকম একটা দৃষ্টান্ত আসলে স্থাপন করছো, এবং এত ভালোভাবে এত ভালো সাবজেক্ট নিয়ে, আর বুয়েটের মতন ইউনিভার্সিটিতে। সো কংগ্রাচুলেশন। আর খুবই দোয়া থাকবে আর কি তোমার প্রতি। তুমি যেহেতু মানে একটা ভালো পজিশনে আছো এখন, ইনশাল্লাহ মানে তোমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছো। মানে এখন পেছনে ফিরে তাকানোর আর কিছু নাই তাহসিন। ইনশাল্লাহ ভালো করো আরো। আর এই যে মুহূর্তটা যাবে সামনে, ঈদ আসতেছে, সংবর্ধনা অনুষ্ঠান আসতেছে, মানে জীবনের সব থেকে সেরা মুহূর্তগুলো আসলে পার করবা সামনের কয়েকটা দিন। সো সবকিছু মিলাই আমি বলবো যে সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কারণ তুমি আজকে যে পজিশনটাতে আছো দেখবা যে অনেকে এই পজিশনটা চাচ্ছিল, অনেক ভালো ভালো জায়গায় ছিল, অনেক পরিশ্রম করছে, বাট হয় নাই, কোনো এক কারণে হয় নাই, যেটা তোমার আবার হয়ে গেছে। সো আমি এটাই বলবো যে সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করিও, তাহলে হচ্ছে মানে পরিপূর্ণ হবে, সম্পূর্ণ যে অর্জনটা পরিপূর্ণ হবে। জি ভাই, আমি আরেকটু একটু জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই ভাই, একটু এইচএসসি তে একটু দেখে রাখো, কারণ বলা যায় না যে আমার যে ডেঙ্গু হয়েছিল, আমি যদি আগে থেকে দেখে না রাখতাম তাহলে হয়তো আমি অনেক খারাপ একটা সিচুয়েশনে পড়তাম। তারপর আমার মানে যে জায়গায় অফলাইন এক্সাম গুলা দিতাম র্যাঙ্ক খুব খারাপ আসতো। এমন হয়েছিল যে শেষ দুইটা উইকলি যেগুলা দিছিলাম 50, 80, তারপরে মানে নিজের প্রতি একটা বিশ্বাস রাখছিলাম, আর শেষ পর্যন্ত চালায় গেছিলাম, ভাবছিলাম হয়ে যাবে, মানে চাপ নেই নেই মানে দিছি আলহামদুলিল্লাহ। মানে এটাই বলবো যে তোমরা কোনো সময় যেই সিচুয়েশনে পড়ো হার মাইনো না, চালায় যাও। হয়তো ওইরকম মাথায় আসবে যে পারবো না, আমার দিয়ে হবে না, কিন্তু তারপরে ওই সময় নিজেরা একটু বুঝ দিও যে না, একটু কইরা দেখি না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেখি, না হইলে তো হইলোই না, আর দিয়া দেখি না, তখনও তো না হইলে নাই, সর্বোচ্চটা দিয়া দেখি। এই আর কি ভাইয়া, দোয়া করবেন ভাই আমার জন্য। দোয়া থাকবে তাহসিন তোমার জন্য। সো আমরা পরবর্তী জনের কাছে যেতে পারি। সাইম। ওকে, এরপর আসছে আমাদের সাথে মঈন। মঈন, তুমি বলতে পারো এখন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মঈন, শুনতে পাচ্ছি জি তোমাকে। ভাই, আমি 499তম ঢাকা কলেজ মাশাআল্লাহ। থেকে আসছি। এবং হচ্ছে গিয়ে ভাই একটু নার্ভাস ফিল হচ্ছে। ঢাকা কলেজের রেজাল্ট কেমন হয়েছে এবার? কয়জন হ্যাঁ, ঢাকা কলেজ? দেখলাম বেশ কয়েকজন। আমাদের সেকশনে 150 জন, আমি এই সেকশনে ছিলাম। আমাদের সেকশন থেকেই ভালো অ্যামাউন্টের 10-15 জনের মতো দেখলাম বুয়েটে, এরকম আর কি। তো আসলে আমার বোন হচ্ছে গিয়ে ট্রিপলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সে আমার 10 বছর আগে বোর্ড পরীক্ষা দিয়েছিল। ও হয়েছিল সব মাশাআল্লাহ। ও হয়েছিল সপ্তম। তো ওর তুলনায় আমার রেজাল্ট বেশ খারাপই বলা যায়। আমি পাইছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমারও টার্গেট ছিল ট্রিপলি, কিন্তু আসে নাই আর কি। ট্রিপলি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকটা কাছাকাছি, জানো কি না আমি জানি না। আপুর ক্লাসও মনে হয় তুমি পাবা। আপু কি ক্লাস নেয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং না, এ? উনি অন লিভ এখন, ও আচ্ছা, ইউনিভার্সিটি। উনি কি পিএইচডি করতে গেছেন? হ্যাঁ হ্যাঁ, জি পিএইচডি করতে গেছে। তো আর আচ্ছা। কি, তো আমার ইচ্ছা ছিল ট্রিপলির, কিন্তু হয় নাই আর কি। তো আমি আর কি বিগিনার টু মাস্টার প্রোগ্রামে ফার্স্ট ইয়ারের পর জয়েন করেছিলাম। সেকেন্ড ইয়ার আমি পুরোটাই বিগিনার টু মাস্টার করি, কিন্তু থার্মোডাইনামিক্সে অপার ভাইয়ারই 14টা ক্লাস ছিল মনে হয়। তো আমি ওইটা করতে প্রায় 20 দিনের মতো সময় নিয়ে নেই। এই জন্য আমার কলেজের সিভিতে স্ট্যাটিক্স ছিল সিলেবাসে, কিন্তু আমি স্ট্যাটিক্সে তেমন ভালো মার্কস আনতে পারি নাই। তো এটা নিয়ে একটু ডিপ্রেস ছিলাম যে আমি কন্টিনিউ করবো কিনা। কিন্তু আমি মোটামুটি সবগুলা ক্লাসই করছিলাম সেকেন্ড ইয়ারে, সেকেন্ড পেপার বিগিনার টু মাস্টারে। তাই
পরে আমি একটা অ্যাডভান্টেজ পাই মোটামুটি অ্যাডমিশন টাইমে এসে। তো আমি উদ্ভাসে ক্লাস করছিলাম 3 উইক, তারপরে আমি উদ্ভাসের ক্লাস আর কন্টিনিউ করি নাই। তো মোটামুটি আহ, বলা যায় বাসায় একদম প্রত্যেকটা ক্লাস করছিলাম আমি। লাইভে একটা ক্লাস করছিলাম রাকিবুল ভাইয়ার জটিল সংখ্যার, ওই ক্লাসটা লাইভে করছিলাম। তারপর থেকে আমি দেখি যে আমার লাইভে করে হয় না, তারপরে আমি এক্সটেনশন দিয়ে ফেসবুকে আর কি 3x এ ক্লাস করতাম আর 2.5x এ ক্লাস করতাম এরকম। আহ, কারণ ফেসবুকে মনে হয় 2x এর বেশি হয় না। তো আমার অভ্যাস হয়েছিল যে আমি 3x এ ক্লাস করতাম। আমি এভাবে অপূর্বদার হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স এর 7টা ক্লাসই করছিলাম বলা যায় 3x এ এরকম করে। তো আমার এখানে বুয়েট ভর্তি ভর্তি পরীক্ষায় একটা ম্যাথ ছিল বিমান উড্ডয়নের। তো এটা পুরোপুরি স্লাইড থেকে কমন, তো ওই ম্যাথটা আমি 1 মিনিট বা 1.5 মিনিটে করে ফেলছি এরকম পড়ার সাথে সাথে। তো এরকম একটা অ্যাডভান্টেজ পাইছিলাম। আর সঞ্জয় দার আমি ম্যাক্সিমাম ক্লাস করছিলাম আর্কাইভ থেকে, কারণ উদ্ভাসের উইকলির সাথে সাথে আমি পড়তেছিলাম। তো উইকলিতে যেগুলো চ্যাপ্টার ছিল ওইগুলা ভাইয়া দাদা হচ্ছে গিয়ে পরে পড়াইতো। তো আমি ওগুলা আর্কাইভ থেকে করে ফেলতাম এন্ড ওইগুলা একটা অ্যাডভান্টেজ পাইছিলাম। অনেকগুলা ম্যাথ কপি পড়ে যাইতো পুরা। যেমন আমার মনে আছে হচ্ছে গিয়ে একটা বিওডি এর ম্যাথ, বিওডি, হ্যাঁ, ডিও ডিও ডিজলভ অক্সিজেন। তো ওইখান থেকে আর কি ইয়ে বের করা লাগে। আহ, যাই হোক ভুলে গেছি ভাইয়া। তো ওইরকম একটা ম্যাথ ছিল। তো এরকম অনেক হেল্প হয়েছে অ্যান্ড হচ্ছে আহ, আমি ম্যাথের জন্য পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম এসিএস এর উপরে। কারণ আমি কেতাবুদ্দিন সলভ করি নাই, কেতাবুদ্দিন স্যারের বই। অ্যান্ড পুরা অ্যাডমিশন সিজনে আর কি আমি স্লাইডস রিভিশন দিয়ে গেছিলাম। আমার একটা ট্যাব ছিল, তো ওইখানে আমি স্লাইডস গুলো ডাউনলোড করে ওটার উপর রিরাইট করতাম একটা ম্যাথ আবার হচ্ছে গিয়ে ট্রাই করতাম। তো এরকম করে করে আর কি আমি ম্যাথ আর কি শেষ করছিলাম। তো এভাবে আর কি বুয়েট অ্যাডমিশনের পরীক্ষার আগে আমার সিক্রেট তো ছিল 3 মার্চ। তো ওইখানে আমার পজিশন আসে 1061 অ্যান্ড এমআইএসটিও ভালোই পজিশন আসে, কিন্তু সেকেন্ড কলে 454তম। অ্যান্ড আমি বুটেক্সও দেই, ওইখানে আসে 61তম। কিন্তু বুটেক্স আমি আহ, গিয়েছিলাম আর কি জাস্ট ট্রাই করতে, যে আমি কেমন প্রিপারেশন নিছি দেখি কিরকম হয়। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট এসে পড়ছে। তো এইরকম আর কি প্রত্যেকটা পরীক্ষা দিতে যাই আর হয়ে যায়। অ্যান্ড লাস্ট 1 মাসে আমি জাস্ট আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে যে স্লাইডস গুলো ছিল ওইগুলোই বারবার রিভাইজ দিতাম আর হচ্ছে পরীক্ষাগুলো দিতাম। আমি অফলাইনে হচ্ছে গিয়ে 2টা বুয়েটের মডেল টেস্ট দিছিলাম, বুয়েট বুয়েট স্ট্যান্ডার্ড, অ্যান্ড হচ্ছে গিয়ে আমার বাসায় দিছিলাম 10টার মতো। ওই রয়্যালের একটা বই ছিল যেটা নতুন বের হয়েছিল, ওইখানে 15টা মডেল টেস্ট ছিল। তো ওইখান থেকে আমি দিছিলাম 5টা। এখন আহ, ওইখানকার কোশ্চেন গুলো বেশ ইজি ছিল, আমি দেখলাম যে আমি 35টা 36টা ইজিলি পারতেছি। কিন্তু আহ, পরে গিয়ে উদ্ভাসের একটা বই দিল ইয়ের পরে, প্রিলির পরে, এন্ড ওরা হচ্ছে বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল এখানে। তো ওইটা আমি সলভ করি। এন্ড হচ্ছে আপনাদের নেওয়া একটা এক্সাম দিছিলাম এন্ড আরেকটা ছিল মনে হয়, ওইটা আমি দেই নাই। তো ওইখানেও আপনাদের প্রত্যেকটা এক্সামেও এসিএসএই আমার র্যাঙ্ক টপ 100-এর মধ্যেই থাকতো। তো একটা কনফিডেন্স পাইতাম আর কি। তো এই জন্য আর কি বেশি বেশি এক্সাম দিয়ে আর কি যদি আটকাই, তো এক্সাম দিয়ে আটকাইলে আর কি ওইটা রিভাইজ দেওয়ার পরে ওইটা বেশি মাথায় থাকে। তো আমি রিভাইজ দিতামই এক্সাম দিয়ে দিয়ে আমি অনেক বেশি এক্সাম দিতাম এরকম আর কি, মানে বাসায়ও মডেল টেস্ট বুক ইউজ করে এরকম আহ, অনেকগুলো এক্সাম দিতাম। তো এটা আর কি আমাকে হেল্প করছে এই আর কি ভাইয়া। আর অ্যাডমিশন জার্নি ছিল আহ, ভালোই, মোটামুটি অনেক ডিপ্রেসিংও ছিল। বাট এসিএস এর আহ, অনেক অনেক এসিএস অনেক ভাবে হেল্প করছে আমাকে। তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আমি অ্যাকচুয়ালি। মানে আমি আপনাদের খোঁজই পাই হচ্ছে বিগিনার টু মাস্টার প্রোগ্রাম থেকে অ্যাকচুয়ালি, অপার ভাইয়ার চিন্ময় ভাইয়ার। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমার জার্নি শুরু হয়, দেন এফআরবিও আমাকে অনেক হেল্প করছে। আমি ঢাকা কলেজের টেস্ট পরীক্ষায় আমি ফিজিক্স সেকেন্ড পেপারে সিকিউ পার্টে পাইছিলাম 28,
মানে 50-এ 28, তো ওটা অনেক বাজেই ছিল। এন্ড আমি অনেক খারাপ র্যাঙ্ক করি। দেন এফআরবি তে অপূর্বদার প্রত্যেকটা ক্লাসই করলাম। আমার উইকনেস ছিল ইয়েতে, ওই শিশিরাঙ্কের পার্টটাতে। তো ওইটা আমি অপূর্বদার থেকে করি। ওইখানে একটা মোটা মানুষের পেটে কতটুকু খাবার হয় ওইখানে এটা তোমাদের অ্যাকচুয়ালি। হবি দাদা। হ্যাঁ, সাকিব 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 ভাই, অপূর্বদা বলছিল সাকিব ভাই মার দিবে। তো ওইগুলো আর কি এখনো মাথায় আছে। তো এরকম প্রত্যেকটা ক্লাসই করি এন্ড আর কি আমার ভালোই হেল্প হয়। অ্যান্ড আমার বোন যেহেতু আগে আমাকে পড়াইতো ক্লাস 9-10-এ থাকতে, কিন্তু ও যখন বাইরে চলে যায় তারপর থেকে আমার তেমন গাইডলাইন আমি পাই নাই। কিন্তু অনলাইনে এসিএস থাকার ফলে আমার আর কি আহ, অনেক হেল্প হয়েছে। এইটাই ভাইয়া। দেখ মইন, আর তোমার রেজাল্টটা শুনে বেশ ভালো লাগলো। আর তোমার যেহেতু আপু আছে, এই আপু তো একদম সুনির্দিষ্ট গাইডলাইন তোমাকে দিতেই পারবে পরের ধাপগুলো কিভাবে আগাবা সবকিছু মিলাই। তো কংগ্রেচুলেশন মইন এগেইন। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ অনুষ্ঠানে দেখা হবে তোমার সাথে। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া থ্যাংক ইউ। করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। এরপর আমাদের সাথে আছে আহ, নাইমুল সিয়াম। নাইমুল হিমেলের ক্লাস শেষ হলো? দাদা নমস্কার, এই যে ক্লাস মাত্র শেষ হয়েছে এখন ভাই আসসালামু আলাইকুম, আগে। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। এই অপূর্ব দাদা, আমি সন্দীপ থেকে বলতেছি, চিনতেছেন? কোত্থেকে বলতেছো? সন্দীপ। সন্দীপ। আপনি আপনার ভেক্টরের ফার্স্ট ক্লাসে বলছিলেন যে তোমার মধ্যে যদি কিছু থাকে তাহলে তুমি সন্দীপ থেকে হইলেও চান্স পাবা। আচ্ছা, আচ্ছা দাদা, বাহ। আমার সিগারেট পজিশন হচ্ছে 2926, আর বুয়েট পজিশন 394তম। বাহ। ওরে বাপরে, সেই ও সেই জাম্প করছে। জি ভাই, আমি বুয়েট এক্সামের আগে মোবাইলে দেখতেছি যে আমার পজিশন সিগারেটে 2926 আসছে। আমি একটু খারাপ খারাপ লাগছিল যে মানে উদ্ভাসেও পজিশন এত থাকে না। তো একটু খারাপ লাগা থেকে একটু আবার জেদও চাপ ছিল যে বইটা ভালো করতে হবে, সেই থেকে একটু ভালোভাবে পরীক্ষাটা দিছি। ভাই আমার আপনাদের সাথে জার্নি শুরু হয়েছিল একেবারে থেকে, এইচএসসি থেকে। আপনাদের বিগিনার টু মাস্টার 0 টু প্রো ব্যাচের ক্লাসগুলো করতাম। সঞ্জয় দাদা আমাকে প্রায় চিনে, আমার নাম প্রায় পড়তো। ভাইয়া আমার কালকে আবার বার্থডে ছিল, 19 তারিখে। 19 তারিখে আমি বুয়েটে চান্স পাইছি। ও একই সাথে। সেই বেস্ট বার্থডে গিফট। বেস্ট বার্থডে গিফট। হ্যাঁ হ্যাঁ, নিজের 19তম জন্মদিনে বুয়েট ক্র্যাক করছি আর কি। ক্র্যাকের রেজাল্ট নিজের কাছে পাইছি। ভাই আমি আপনাদের প্রায় সবগুলা ক্লাসই করতাম, মানে আমার নোটটা খুবই ইফেক্টিভ লাগছে। নোটটা বারবার রিভাইজ দিতাম। ওই যে অনেকগুলো ম্যাথ ডিরেক্ট ক্লাস সাইড থেকে কমন আসছে আর কি। ওই অভিদাদার একটা ম্যাথ ছিল, ওই গাছরে কিভাবে টেনে উপরে ফালাই দেওয়া যায়। তারপর আবার ওগুলো দাদা একটা ম্যাথ ছিল, নিউক্লিয়াস ইউরেনিয়ামের এই 200 মেগা ইলেকট্রোভোল্ট, এরকম অনেকগুলো ম্যাথ, বেশিরভাগই ম্যাথ আমার কমন চলে আসছে। আপনাদের ক্লাসের থেকে কমন পাইছি, তখন মনে মনে খুশি হয়েছিলাম। ভাবছিলাম আপনারা এক্সাম শেষে আমাদের সাথে দেখা করবেন, কিন্তু আপনারা তো আসেন নাই, একটু খারাপ লাগছিল। এই দিন আপনারা, ভাবছিলাম আপনার সাথে দেখা হলে যে ক্লাস নোট থেকে দেখাও যে ভাইয়া এই ম্যাথ গুলো আসছিল। ভাইয়া আমি উদ্ভাসও পরীক্ষা দিতাম, কিন্তু উদ্ভাসে কখনোই আমার র্যাঙ্ক এই 300 কি 500-র ভিতরে আসে না। আমার উদ্দেশ্যে লাস্ট এক্সামে বুয়েট মডেল লিস্ট, ওইটাতে মেরিট হচ্ছে 831। এটা দেখে মাঝে মধ্যে ভাইয়া একটু মানে ভয় লাগতো যে মানে ভালো কিছু করতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই দিছি। আপনাদের ক্লাস নোট এগুলা খুবই ভালো লাগছে আমার কাছে। তোমার সাথে দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে, তোমার সাথে দেখা হবে। জি আমরা ভাই। আসলে বুয়েট পরীক্ষার দিন ওই দিনে যাইতে পারি নাই। আমি ছিলাম রাজশাহীতে, অপার ছিল দেশের বাইরে, এই কারণে আর আসলে যাওয়া হয় না ওই দিন। জি ভাই, আমার ত্রিপলি আসছে আর কি, 394তম। ফার্স্ট চয়েস ত্রিপলি দিছি, ত্রিপলি আসছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।
যাক মাশাল্লাহ, খুব ভালো একটা জাম্প হয়েছে সিকের রুয়েট থেকে, এন্ড হ্যাঁ হ্যাঁ টপ সাবজেক্টই তো পেয়ে গেছো। তো হ্যাঁ, জি মানে জি ভাই ফার্স্ট চয়েস। মানে একদম মানে জায়গা মতো কোপ দেওয়া যেটাকে বলে আর কি, মানে হ্যাঁ, তুমি ঠিক সেটাই মানুষজন করছো। রেজাল্ট মানে সব জায়গায় অল্প মানুষজনের অল্প অল্প করার চেয়ে মানে একটা জায়গায় যে জায়গাটা হচ্ছে দরকার সেই জায়গাটাতেই হ্যাঁ একদম মানে ইয়া দিয়ে দিছে একেবারে জায়গা জায়গা মতো সেই। কোপ দিয়ে দিছে। মানুষের রেজাল্ট জি ভাই খারাপ আমি হলে পরে ওরা নার্ভাস হয়ে যায়। ওর ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই, বুয়েটে হ্যাঁ সকালে রেজাল্টটা দিছে, এন্ড হ্যাঁ ও ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে পরে ভাবছে যে বুয়েটে খুব ভালো একটা রেজাল্ট করা লাগবে। এই ক্যাপাবিলিটিটা কিন্তু মানে অনেকের থাকে না, মানে অনেকের এটা থাকে না, খুবই হ্যাঁ। রেয়ার একটা ক্যাপাবিলিটি। হ্যাঁ, জি ভাই আমি বুয়েট এক্সাম দিতে গেছিলাম, যে তখন দেখলাম যে প্রায় সবার মানে যারা ক্যান্ডিডেট সবার সাথে দেখলাম একটা একটা করে বুয়েটের ভাইয়া। তখন আমার একটু কনফিডেন্স লো হয়েছিল যে আমার কোনো কাজিন নাই যে বুয়েটে পড়তেছে। এটা দেখে মানে আমার একটু মানে ভয় লাগতেছিল যে কেউ থাকলে হয়তো সাথে থাকলে একটু একটু ভালো হইতো আর কি। এখন তো ভালোই হয়েছে, আচ্ছা একদম ভাইয়া, তোমার যে প্রেফার্ড সাবজেক্ট ওটাই পেয়ে গেছো। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল নাইমুল। ঠিক আছে তো ভাইয়া। আমরা নেক্সট যাচ্ছি। জি স্যাম। ভাইয়া। তো এরপর আছে হাবিব সরকার, আপনারা বলতে পারেন। ভাই কত কি বলবো না, আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে হাবিব। আমার নাম হচ্ছে হাবিব সরকার। আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রাম থেকে পড়াশোনা করছি, একেবারে গ্রামের ভিতরে। মোটামুটি আমার কলেজ থেকে হচ্ছে আমার গ্রাম প্রায় 25 কিলোমিটারের মতো ভিতরে। আর আমার কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। তো আমি এসএসসি তে হচ্ছে 4.56 পাইছিলাম। ওইখান থেকে তারপরে কামব্যাক করি। আসলে অনেকক্ষণ ধরে বসে আছি তো কথা বলার জন্য, এখন মানে কি বলতাম, নার্ভাস হয়ে গেছি। তারপরে আব্বা আম্মু উঠে গেছে এখন। তো যাই হোক একটু বলি, আমি এসএসসি টা আমার খুবই খারাপ হই। ওইটাতে আমি 4.56 পাই, এবং ম্যাথমেটিক্সে হচ্ছে আমি বি পাই। মানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আমি দুইটাতেই বি পাই, কিন্তু আমি সত্যি করতে এসএসসি তে অনেক পরিশ্রম করছি। তো আমার শুরুতে ইচ্ছে ছিল যে আমি নটরডেম কলেজে পড়বো, কিন্তু আমি মানে নটরডেম কলেজে পড়ার ওই যোগ্যতা অর্জন করতে পারিনি। ওইখানে তো অন্তত এ প্লাস লাগবে যে আমার এক্সামটা দিতে গেলে। তো মোটামুটি হয় কি যে শহরের ছেলেমেয়েরা তারা তো যে টিচার চেঞ্জ করে যে কার কাছে পড়বো। তো আমি কলেজে উঠা মানে আমি টিচারই পাই নাই যে আমি কোন টিচারের কাছে পড়বো। ওই টিচারের অভাবে আমি হচ্ছে ভুগছি। তো পরে আমি শুরুতে আমার এসএসসি এক্সাম শেষ হয়ে এর 2 দিন পরে হচ্ছে আমি এইচএসসির পড়াশোনা শুরু করি। তো আমি হচ্ছে হঠাৎ করে অপূর্ব দাদার ক্লাসগুলো হচ্ছে আমার সামনে আসে। তো আমি হচ্ছে শুরুতে হচ্ছে ভেক্টর দিয়ে শুরু করি। মানে কি বলবো যে অপূর্ব দাদার ভেক্টর ক্লাসগুলো যে কি জিনিস এগুলো হয়তো দাদা নিজেও জানে না। যে প্রতিটা ক্লাস আমার কাছে মানে জন্মদিনের এক একটা উপহারের মতো। যে এরকম এরকম এত ভালো লেকচার যে অপূর্ব দাদা হচ্ছে ইউটিউবে দিয়ে রাখছিল। তারপর থেকে আমি মানে একটা কনফিডেন্স পাই যে না, আমি আমার পড়াশোনাটা এখনো হচ্ছে কন্টিনিউ করতে পারবো। যে টিচার আসলে আছে, আমি হয়তোবা ভালোভাবে খুঁজি নাই বা এখন মানে পাইছিলাম। তারপর থেকে আমি অপূর্ব দাদার সম্পর্কে খুব ভালোভাবে ডিটেলসে দেখি। আমার একজন আপু, একজন হচ্ছে ভাইয়া, ওরা হচ্ছে রাজশাহীতে পড়তো। একজন হচ্ছে অপূর্ব দাদার অফলাইন স্টুডেন্ট ছিল। তো উনি হচ্ছে আমাকে অপূর্ব দাদার যে অপূর্ব দাদার নিজে যে বইটা থেকে পড়াইতো, ওই বইটা হচ্ছে আমাকে কোরিয়ার করে পাঠা দিছে। তো আমি মানে অপূর্ব দাদার ক্লাসের এতটাই ফ্যান ছিলাম যে মানে আমার ইন্টারে মনে হয় আমি সব ক্লাসই করছি অপূর্ব দাদার, আর কারো ক্লাসই করি নাই। কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো হচ্ছে অপূর্ব দাদার কাছেই নাই। আমি এগুলো কি করব তখন, যে মানে হতাশ হয়ে যেতাম যে এই ক্লাসগুলো কি করবো তখন। ওই যে অপরদাতার যে সাইকেল গুলোতে আমি হচ্ছে ছিলাম, ওইখানে যে বড় ভাইরা ছিল ওদেরকে নক দিতাম যে আপনাদের কাছে কি এই ক্লাসগুলো আছে কিনা। তো অনেকের কাছে ছিল, থাকলেও হচ্ছে ওরা দিতে চাইতো না। আবার অনেকের কাছে থাকতো না, আমি মানে গিয়ে হচ্ছে ইনবক্সে কান্দাকাটি করে দিতাম যে আমার ক্লাসগুলো দেন। আপনার যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় আমার সব ক্লাস নিয়ে নেন, আমার শুধু নিউটনিয়ান মেকানিক্স, তারপরে এই যে ভৌত আলোক বিজ্ঞান, এই যে কিছু ক্লাস, তাপগতিবিদ্যা যেগুলো হচ্ছে অপরদাতার ক্লাসে নেই আমার এটি দেন। তো এর মধ্যে এভাবে হচ্ছে অনেকের ক্লাস থেকে ক্লাসটা আনি। তারপরে আমার রাজশাহীতে বাইরে ছিল, ওরা দিত। তারপরে আবার অনেকগুলা চ্যাপ্টার ছিল এগুলো আমি কোথায় পাই নাই। তো পরে আবার তখনই হচ্ছে আমি হিমেল ভাইয়ের খোঁজ পাই। আমার একজন ভাই ছিল, উনি বলছে যে তুমি হিমেল ভাইয়ের ক্লাস করো, তুমি ভালো লাগবে।
তো আমি যদি বলতে চাই, কেমিস্ট্রিতে আমার একাডেমিক থেকে সম্পূর্ণ সিলেবাস আমি হচ্ছে হিমেল ভাইয়ের ক্লাস করে কমপ্লিট করি। এর মধ্যে হচ্ছে অপূর্ব দাদার যে ক্লাসগুলো ছিল না, যেমন হচ্ছে মডার্ন ফিজিক্স, তারপরে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আরো অনেকগুলো চ্যাপ্টার, মানে হিমেল ভাইয়ের মনে হয় না এমন কোন একটা সিঙ্গেল ভিডিও বাদ ছিল যেটা আমি দেখি নাই। আর যদি বলতে চাই, আমি মোটামুটি এসএসসি তে আহ, শুরুতে হচ্ছে আমি অপার ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে অপার ভাই একটা গ্রাফ বুঝাইছিল যে তোমাদের 23 ব্যাচের জার্নিটা এটা সুষমভাবে শুরু হয় নাই, অনেকে হচ্ছে অনেকটাই আগে আছে, আবার অনেকে হচ্ছে সাম্যাবস্থায় আছে, আবার অনেকে অনেকটাই পিছিয়ে আছে। তো ওইখান থেকে যা বুঝলাম যে আমি অনেকটাই পিছিয়ে আছি, আমি এতটাই পিছিয়ে আছি যে আমি যেদিন কলেজে যাই, তো ওই দিন হচ্ছে কলেজে স্যার ত্রিকোণমিতি পড়াই। তো স্যার ত্রিকোণমিতি যখন পড়াইতেছিল তখন স্যার একটা ম্যাথ করাই যে মানে ম্যাথ করাই, ম্যাথটাতে হচ্ছে উপরে কস ছিল নিচে কস ছিল। তা আমি স্যারকে বলি, স্যার কস কস কেটে দিলে হয় না, ভিতরে একটা তো শুধু পড়ে থাকে। মানে আমি এটাও জানতাম না যে আসলে এটা তো অপারেটর, এভাবে কাটতে পারবো না। আমাকে স্যার অনেক সুন্দর করে বুঝাই দিই। ওই দিন কলেজে সবাই হাসতেছিল, অনলি মাত্র স্যার হাসে নাই, স্যার আমাকে বিষয়টা সুন্দর করে বুঝাই দিই। আমার ম্যাথে এতটাই লেকিস ছিল, বুঝতে পারতেছেন, আমি মানে বি পাইছি। তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল যে ইমরান, ও দেখতাম কিছু হচ্ছে নোট শেয়ার দিত। তো ওর নোট গুলোতে দেখি ম্যাট্রিক্স এর নোট, মানে প্রতিটা নোট হচ্ছে কথা বলতেছে, আমি নোট দেখে বুঝতে পারতেছি। তখন ওর সাথে যোগাযোগ করি যে এই নোট গুলো হচ্ছে কোথায় থেকে পাইছে। পরে ও হচ্ছে ইউটিউবে অভিদাতার ম্যাট্রিক্স এর ক্লাসগুলো আমার দিই। অভিদাতা হয়তো থাকলে ভালো হইতো, অভিদাতা আমার পার্সোনালিও চিনে। তো অভিদাতার ক্লাস ওইখান থেকে করি। এবং একাডেমিকে মানে কি বলবো যে ম্যাথের, এখন তো আমি আসলে বলি নাই, আমি সত্যি করতে আমি বুয়েটের পিলিতে টিকছি, আর রিটেনটাতে আমি হচ্ছে পারি নাই। আর এমনিতে হচ্ছে আমি সিকিউরিটি চান্স পাইছি। আমার ইচ্ছে ছিল আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব। তো সিকিউরিটি আমার পজিশন হচ্ছে 652, আর বুটেক্সে মাশাআল্লাহ। 537। তো মানে আমার ইচ্ছে যে আমার ইউনিভার্সিটি যাই হোক, আমি কম্পিউটার সায়েন্স পাইলেই হইলো। তো আলহামদুলিল্লাহ আমি যে চুয়েটে এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করতে পারবো। তো এই আর কি। আর এই যেটা বলতেছিলাম, ম্যাথে হচ্ছে আমি এতটাই দুর্বল ছিলাম, আমার ম্যাথের সম্পূর্ণ দুর্বলতাটাই হচ্ছে যে অভিজ্ঞতার ক্লাস করার মাধ্যমে পার করতে পারছি। আর ফিজিক্সের পুরোটাই হচ্ছে মানে অপূর্ব দাদা। আর কেমিস্ট্রিতে সম্পূর্ণটাই হচ্ছে যে আমি হিমেল ভাইয়ের ক্লাস করি। আর আমি যদি একটু বলতে চাই যে আমি একাডেমিকে এডমিশন টাইমটাতে আমি স্মুথ ভাবে পড়াশোনা করছি। আমি সবচেয়ে বেশি পড়াশোনা করছি হচ্ছে একাডেমিকে ফার্স্ট ইয়ারে। আমার মনে আছে ফার্স্ট ইয়ারে আমার আম্মু আসলে আমার সামনে আছে, আম্মু জানে না, মানে আমি হচ্ছে একটু বেশি রাত যদি জায়গা পড়তাম, আমি হচ্ছে অসুস্থ হয়ে যেতাম। তো আমার আম্মু হচ্ছে আমার টেনশন করতো, আমি পাগল হয়ে যাই। কারণ আমার গ্রাম থেকে আমার স্কুল প্রতিষ্ঠা হচ্ছে 10 বছর, এখান থেকে আজ পর্যন্ত কেউ চুয়েটে চান্স পাই নাই। মানে অতটুকু পর্যন্ত কেউ যাইতেই পারছে না, বুয়েট তো আমি প্রিলি দিয়ে আসছি, অতটুকু কেউ যাইতেই পারছে না। আমার গ্রাম থেকে আমি প্রথম গেছি, ইভেন আমার কলেজ থেকেও আমি প্রথম এই হাইয়েস্ট র্যাঙ্ক করতে পারছি। আমি যেই কলেজ থেকে পড়াশোনা করছি আমি তো ভালো কলেজও পড়াশোনা করতে পারিনি। তো মানে আমার পক্ষে এটা খুবই কষ্টকর ছিল। তো ফার্স্ট ইয়ার থাকতে হয়েছিল কি যে মানে আমি যতক্ষণ পড়াশোনা করতাম, আমি দেখতাম যে আমার আম্মা হচ্ছে ঘুমাইতো, আম্মা আর একটা রুমে সজাগ থাকতো। তো যখনই ঘড়িতে মনে করেন যে 12টা বাজতো, আম্মা এসে আমার কতক্ষণ গালিগালাজ কইরা বইটি অফ কইরা যে চলে যাইতো যে আজকে আর পড়াশোনা করার দরকার নাই, আজকে ঘুমাবো। তা আম্মা আসলে নিজেও জানে না আমি এখন যেটা বলতে চাইতেছি, আম্মা আমার সামনে দাঁড়ায় আছে। তা আমি তখন কি করতাম, আমি হচ্ছে আম্মার একটা উড়না নিয়ে আমি রেখে দিতাম আমার রুমে। তো পরবর্তীতে যখনই আম্মা আমার কতক্ষণ গালিগালাজ করে চলে যেত যে আজকে আর পড়া লাগবে না, আজকে ঘুমাও, আমি হচ্ছে রুমের লাইটটা অফ কইরা এই যে ফ্লোরের সাথে যে দরজার একটু ফাঁক থাকে, ফাঁকটা হচ্ছে ওনাটা দিয়ে ডাইকা দিতাম। ডাইকা আমি যে টেবিলটাতে পড়ি, আমার টেবিলের ঠিক অপোজিটই হচ্ছে আমার ছোট ভাইয়ের আরেকটা টেবিল আছে। তো আমি হচ্ছে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা হচ্ছে ফুল চার্জ দিয়ে রাখতাম যেন রাতে পড়তে পারি। তা আমি ওই মানে বাম হাতে হচ্ছে লাইটটা নিয়ে রাখতাম, আর ডান হাতে আমি হচ্ছে লেখতাম। আমি তখন শুধু সারা রাত ম্যাথ করতাম, কখন 3টা 3:30 বা 4টা বাজতো আমার কোনোই খেয়াল থাকতো না। তো ফার্স্ট ইয়ার হচ্ছে আমি মানে এতটাই ওইরকম ভাবে পড়াশোনা করি, কারণ ওই অপার ভাবে ভিডিওটা দেখে আমি যা বুঝতে পারি যে আমার অবস্থা অনেকটাই পিছিয়ে আছে। যদি অন্তত সিএসসি নিয়ে পড়তে যাই, আমার এই অন্যরা যদি মানে যতটুকু পরে আমার তাদের থেকে অন্তত কয়েক ঘন্টা হইলেও বেশি পড়তে হইব, ওইরকম ভাবে একটা মন মানসিকতা সেট করে রাখি। আর তাছাড়া আমি হচ্ছে একটা যে প্রতিজ্ঞা করি আল্লাহর সাথে যে আমার কোথাও হচ্ছে কোনো ইচ্ছা নাই, না মেডিকেলে পড়াম না বুয়েটে পড়াম, শুধু একটা ইচ্ছা সিএসসি তে পড়াম, যে আমি আমার
যে সর্বোচ্চ চেষ্টাটা করে যাবো, যতক্ষণ না হচ্ছে পিঠের হাড্ডি গুলো সুস্থ আছে, আমি চেয়ারে বসে থাকাম, আমি পরিশ্রম করাম, আর তুমি আমারে হচ্ছে আমার জায়গাটুকুতে নিয়ে পৌঁছাই দিও। তো ইনশাল্লাহ আমি মানে আমি আজকে খুবই খুশি, হয়তো বা বুয়েটে চান্স পাইছি না, আমি সর্বোচ্চ চেষ্টাটাই করছি, কিন্তু আহ চুয়েটে আমার পজিশন আসছে, সিকিউরিটি আমি ইনশাল্লাহ চুয়েট কুয়েট যেটাতে মন চাই এগুলো এটাতে পড়তে পারবো। আর আমার আব্বা আম্মা হচ্ছে মানে খুব খুশি এখন। হাবিব, তোমার কথাগুলো শুনে আসলে মানে এত সহজ সরল স্বীকারোক্তি, মানে তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। এন্ড তুমি আমি যে আমি ভাইয়া মনে হয় না যে কাজী রাকিব ভাইয়া, তারপর অপূর্ব ভাইয়া আর হিমেল ভাইয়া, আপনারা তিনজনের মনে হয় না ইউটিউবে কোনো একটা সিঙ্গেল ভিডিও বাকি আছে, এটা হক শর্ট সিলেবাসের ভিতরে কিংবা বাইরে, যেটা আমি করি নাই। আমি যখন হিমেল ভাইয়ের ক্লাস করতাম আমি বুঝতেই না কোনটা শর্ট সিলেবাসের ভিতরে কিংবা বাইরে। মাঝে মাঝে কিছু কিছু ইউনিভার্সিটিতে যে শর্টের বাইরে কোশ্চেন আসতো কেমিস্ট্রি থেকে, আমি উল্টো আনসার করে দিয়ে আসতে পারতাম। মানে বললাম না যে আমি একটা সিঙ্গেল ভিডিও বাদ দিই নাই। আর আমার পক্ষে জার্নিটা খুবই টাফ ছিল, কারণ মানে এখনো আমি যদি বাইরে যাই, আগে হচ্ছে আমি একেবারে গড় ছিলাম, আমি রুমের বাইরে যেতাম না, কারণ আমার কোনো অ্যাচিভমেন্ট ছিল না। আমি এসএসসি তে 4.56 পাইছি, যাদের সাথে হচ্ছে পড়াশোনা ডিসকাস করতাম, অনেকে কিছু ভালো প্ল্যান দিত, আবার অনেকে হচ্ছে ডিমোটিভেট করতো যে আইএলটিএস করো, বাইরে চলে যাও, গ্রামের ছেলে শহরে গিয়ে পারবে না। আমি হচ্ছে কারোর কথা শুনি, ইভেন আমার হাবিব, তোমাকে আম্মাও কি বলছে আমরা যে দেখতে পারি একটু? তুমি ভিডিওটা কি কাইন্ডলি অন করবা যদি সম্ভব হয়? আসলে আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড টাইম দিবেন? ঠিক আছে। আচ্ছা, 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম ভাই, ভাই আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে হাবিব। আন্টি, আসসালামু আলাইকুম। আমার সাথে আসলে আমার আম্মা বসে আছে, আম্মা নিজেও জানে না যে আমি যে মানে লুকে লুকে উলনা দিয়ে পড়তাম, আম্মা শুনে শুনে আসতেছে। মানে কি বলতাম, আমার আব্বা আম্মা আজকে অনেক খুশি, কারণ মানে আমি কি বলতাম, আমার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমি আমার আব্বা আম্মার দিতে চাই, কারণ আমার না এইচএসসি না এসএসসি তে কোনো অ্যাচিভমেন্ট ছিল। আপনি বুঝতে পারতেছেন, আমি 4.56 পাইছি, আমার ম্যাথমেটিক্সে বি। তো ওই আমি বলবো আমার জার্নিটা শুরু করছি একেবারে মাইনাস থেকে, আমি জিরো থেকেও শুরু করি নাই, একেবারে মাইনাস থেকে জার্নিটা শুরু করছি। তো ওই ঘাটতিটা মানে কুলায়া আসার পিছনে আহ, আমি আমার পরিবারের বড়, আমার আব্বা আমার উপরে বিন্দুমাত্র প্রেশার দেয় নাই, যে থাকে না বড় ছেলের একটা দায়িত্ব, ওই দায়িত্বটুকু দেয় নাই আমার জন্য। যত পরিশ্রম আমার আব্বা করছে, আমি যখন যেটা চাইছি সেটাই আমার দিছে। মানে আমি মনে হয় আজকে তাদের মুখে হাসি ফুটাইতে পারছি, মানে এটাই আমার সার্থকতা। আর আমার গ্রাম থেকেও আমি প্রথম চান্স পাইলাম, আমার স্কুল প্রতিষ্ঠা হয়েছে 10 বছর, আমার গ্রাম থেকে আর কেউ কোন চান্স স্কুলে পায় নাই। ছিলে তুমি হাবিব? আমি হচ্ছে আমার গ্রামের স্কুলে ছিলাম, আমার গ্রামের স্কুলের নাম হচ্ছে বাটামত আদর্শ উচ্চ বিদ্যালয়। আর আমার কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। আমার শখ ছিল গভ কলেজে পড়বো, কিন্তু আমি গভ কলেজে পড়ার মতো কোনো সুযোগ পাই নাই। তারপর থেকে হচ্ছে আমি নিজের ভিতর একটা দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলছি যে পড়াশোনা নিজের কাছে। এখন কলেজ কিছুই না, ইভেন আমি কলেজে হচ্ছে 2 মাস গেছি, কলেজে 1 মাস বা 1.5 মাস যাওয়ার পরে হচ্ছে আমি কলেজে যাই নাই। তারপরে আমি আমার যে সম্পূর্ণ পড়াশোনাটাই হচ্ছে আমি অনলাইনে কন্টিনিউ করি, আমি আপনাদের ক্লাসগুলো করি ইউটিউব থেকে। বললাম না যে অপূর্বদাতার ক্লাস করছি। আর ম্যাথের সম্পূর্ণ দায়িত্বটাই যখন অভিজ্ঞতার সাথে পরিচয় হই, তখন পুরোটাই দাদার কাছে ছেড়ে দিছি, যে দাদার লাইভ ক্লাস করবো রেগুলার, আর হচ্ছে নিয়মিত হচ্ছে হোমওয়ার্ক গুলো করবো, এতটুকুই। তো এই আর কি ছিল, মানে আমার অনেক ইচ্ছা ছিল আমি একবার হচ্ছে আপনাদের বিটুমে, আপনি হচ্ছে মাঝে মাঝে লাইভে আসতেন, আমি আপনাদের বিটুমের একটা সাইকেলে ছিলাম, নিউটনের বলবিদ্যা ওই ক্লাসটাতে ছিলাম। এর রিজন ছিল অপূর্ব দাদার ওই ক্লাসটা আমি পাইতেছিলাম না, মানে হয়তো ওইটা পাইলেও আমি অপূর্ব দাদার ক্লাসই করতাম, অপূর্ব দাদার নিউটনের বলবিদ্যা ক্লাস আমি কোথাও পাইছি না। পরে আমি গিয়ে বিটুমে ভর্তিছি, ওইখানে হচ্ছে আপনারা আপনারা মাঝে মাঝে লাইভে আসতেন যে কথা বলার জন্য। তো আমার অনেক বন্ধুরই হচ্ছে লাইভে জয়েন হয়ে আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ইচ্ছা ছিল। কিন্তু এখন আমি যদি লাইভে যাই, আমি মানে কি বলবো, আপনি তো শুরুতে জিজ্ঞেস করবেন যে তোমার এসএসসি জিপিএ কি, তো মানে আনসার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার যেদিন এসএসসি রেজাল্ট দিবে, ওই দিন হচ্ছে আমি পুকুর বাড়ি গিয়ে বসে আছি, আমার আম্মা আছে আমার বাড়ি থেকে গিয়ে ডাইকে আনছে। তো মানে আজকে আপনাদের সাথে কথা বলাটা এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, মানে গ্র্যান্ড সেলিব্রেশন হয়তো বা আব্বু আম্মারে নিয়ে আসলে তারও আপনাদেরকে সরাসরি দেখতে পারবে।
ইনশাল্লাহ হাবিব। আর মানে তুমি 4.56 থেকে যে চুয়েটে সিএসসির মতন সাবজেক্টে আসছো, এটা কিন্তু মানে তুমি নিজেও জানো না যে কতজনকে এটা অনুপ্রেরণা দিবে। এবং তোমার মতন অনেকেই আছে যারা হচ্ছে কি তোমাকে আজকে থেকে আদর্শ নায়ক হিসেবে চিনবে। দেখবা মানে তুমি আজকের পর থেকেই সবাই বলবে যে হাবিব ভাই যদি পারে আমরা কেন পারবো না। মানে তুমি শত শত ছেলেমেয়ের নায়ক হয়ে গেছো আজকে থেকে। হ্যাঁ, আমিও এটি আন্টিকে বিশ্বাস করতাম বিশেষ যে ধন্যবাদ যে পড়াশোনাটা এরকম একজন ছেলেকে মানে আপনি সাপোর্ট দিয়ে গেছেন। মানে সোনার ছেলে আসলে হাবিব। মানে ইনশাল্লাহ হাবিব তোমার সাথে দেখা হবে আমাদের সবার। আর তুমি সিইসি তে পড়ে বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হও, এই দোয়া থাকবে। And দেশ বিদেশে যাও, বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি করো, বড় বড় উদ্যোক্তা হিসেবে কাজ করো, নিজের কম্পিউটার ফার্ম সফটওয়্যার ফার্ম প্রতিষ্ঠা করো। ইনশাল্লাহ হাবিব তুমি আগায় যাবা। আর কয়েকটা বছরের ব্যাপার জাস্ট। জি ভাইয়া, সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের দোয়াই। আমি যদি একটু আপনাদেরকে নিয়ে বলতে চাই, মানে অনেকেই আছে অনেকভাবে যে বলতো, আমি জুনিয়রদের উদ্দেশ্যে যদি একটু বলি, মানে অনেকেই আছে যে অনেকভাবে বলে যে অপূর্ব দাদার 14 ঘন্টার ক্লাস। আমার মনে আছে, আমার মানে পিঠ, আমার হচ্ছে সাথে রুমের যারা ছিল তারা অনেক সময় হচ্ছে ক্লাস 2 ঘন্টা কইরা যে শুয়ে যেত। আমি হচ্ছে সম্পূর্ণ যে 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ লাইভ হইতো, মানে বললাম না যে আমি হচ্ছে একটা প্রতিজ্ঞা করে ফেলছি যে আমার পিঠের হাড্ডিগুলো যতক্ষণ সুস্থ থাকবে আমি ততক্ষণ পড়াশোনা করাম, টেবিলে বসে থাকাম। আমি শুধু আর কোনো কিছুর দিকে তাকাই নাই আমার কোথায় চান্স হবে না হবে। আমি শুরুতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে আমার মেরিট 4,000 বাইরে আসছে। মানে তাতে হচ্ছে আমি আপসেট হই নাই। আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমি একটা কথা শুনছিলাম যে সুশান্ত পাল স্যারের কাছ থেকে যে স্রষ্টা যখন কাউকে উপহার দেই তখন মানে এত বিশাল কিছু যেই সে খুশি হয়ে যাবে। আমি কোনোদিন কল্পনা করিনি যে আমি আজকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবো। এটা আমার একেবারেই কল্পনার বাইরে ছিল। তো আপনাদের মানে ক্লাসগুলো যখন করতাম, যখন হচ্ছে এই বুয়েটের সার্কুলারটা দিয়ে দিই, তখন মানে অনেকে অনেকবার কথা বলছে যে এত লেন্দি ক্লাস, 14 ঘন্টার ক্লাস, এগুলো এগুলো। তো আমি মানে জুনিয়রদেরকে এটি বলতে চাই যে এটা যদি আসলে ভুল প্রসেস হয়ে থাকে, 14 ঘন্টা ক্লাস করাটা, এটা যদি অন্যদের কাছে মনে হয় ভুল প্রসেস, আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভুল প্রসেসটি অবলম্বন করো। আমি এই ভুল প্রসেসটি অবলম্বন করছি এবং আমি ইনশাল্লাহ এখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবো। হাবিব আসলে মানে তোমার কথা শুনে মানে চোখ দিয়ে পানি চলে আসতেছে আর কি আমারও। তো ইনশাল্লাহ দেখা হবে। আন্টিকে নিয়ে আসিও, আঙ্কেলকে নিয়ে আসিও সংবর্ধনা অনুষ্ঠানে। তোমার সাথে স্পেশাল ভাবে আমরা দেখা করব। ইনশাল্লাহ ভাইয়া, আমারও খুব ইচ্ছা আছে আপনাদের সাথে সরাসরি দেখা করার। কারণ মানে আমার ওই দিন অনেক কষ্ট লাগছিল যে আমি হচ্ছে আপনাদের লাইভে যাইতে পারি নাই। মানে রিয়াজনটা ছিল একটাই যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার এসএসসি জিপিএ কি, ওইটা বলার মতো আনসার নেই আমার কাছে। আমি অনলি মাত্র এটার জন্যই যেতে পারি নাই। আমার অনেক স্বপ্ন যে আপনাদের সাথে সরাসরি একটু দেখা করবো আমি। আর তুমি এখন অনেকজনকে এই অ্যান্সার দিয়ে দিছো যে এসএসসির জিপিএ কম হলেও তোমার মতন কম্পিউটার সায়েন্স নিয়েও পড়ার স্বপ্ন দেখা যায় এবং পূরণ করা যায় স্বপ্নটা। আলহামদুলিল্লাহ হাবিব। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম হাবিব, ধন্যবাদ। দোয়া থাকবে তোমার জন্য। আন্টি দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম, ওকে। আমরা পরবর্তীতে আমার কাছে যেতে পারি। জি ভাইয়া। এরপর আমাদের সাথে আছে মাহমুদুল হোসেন। মাহমুদুল হোসেন, তুমি বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমার আমার নাম মাহমুদুল হোসেন মাহি। আমি পড়ালেখা করছি কুমিল্লা জিলা স্কুল এবং নটরডেম কলেজ থেকে। তো ভাইয়া, পজিশন আর সাবজেক্ট একটু পরেই বলি, কারণ আমি এতক্ষণ ধরে সাজাইছি যে কিভাবে কিভাবে বলবো। এই যে 3 ঘন্টা পরে চান্স পাইলাম এই যে বলার জন্য। তো ভাইয়া, আমার একটু পিছন থেকে শুরু করব। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে মানে ডাক্তার হব। অনেক ছোট থেকে আমার ইচ্ছা ছিল ডাক্তার হব। তো এইভাবে চলতে থাকলো। তো এ- আমি ভাইয়া ক্যাডেট কলেজে পরীক্ষা দিয়েছিলাম। তো ওইখানে আমার চান্স হয়েছিল, কিন্তু আমার মানে সবাই যারা পরিচিত আছে তারা সবাই বলতেছিল যে ওখানে ভর্তি হওয়ার দরকার নেই, অনেক কষ্ট। তো আমার বাবার একজন পরিচিত ছিল যে উনি ক্যাডেট কলেজে পড়ছে, উনিও মানা করছিল যে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি ওখানে নিজের মতো মানে পোস্টটা পাবো, আমার নিজের একটা মানে লকার হবে বা নিজের একটা খাট হবে, ওখানে আমি নিজের মতো থাকবো, নিজে নিজে চলবো। তো আমার ওই ইচ্ছাটা থেকে ভাইয়া যে আমার ওখানে ভর্তি হওয়া, কিন্তু মানে ভাইয়া ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ডেটটা চলে গেছিল। তো বাবা দেখলো যে আমার অনেক মন খারাপ। তো ওই দিন ভাইয়া
বাবা ওই ক্যাট কলেজের প্রিন্সিপালকে মানে কল দিল, যা মানে বাবা এক প্রকার কান্নাই করে দিছিল যে আমার ছেলেটাকে নেন। তো ওই দিনটা ছিল ভাই 17ই মার্চ, যেদিন লাস্ট মানে ভর্তি পরীক্ষা মানে ভর্তি হওয়ার টাইমটা ছিল। তো আমার তো ওই দিনটা অনেক মন খারাপ ছিল, তো আমি স্কুলে গেছিলাম। তো আহ, আম্মু ওই দিন বের হয়ে বললো যে মানে ওই আম্মু স্কুলের বাইরে দাঁড়ায় ছিল, যে বের হওয়ার পরে বললো যে বাবা তোমাকে তো ভর্তি করানো যাবে। তো এখানে এরপরে তো ভাই ভর্তির দিন আসলো, ভর্তি হইলাম। 20 মার্চ ছিল 2017 সালে। ওই দিনগুলো আমার এখনো মনে আছে। তো ভাইয়া গেলাম ওখানে, প্রথম দিন ভালোই লাগলো, কিন্তু ভাইয়া এই দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আমার আর ভালো লাগে না। যে মানে এরকম কষ্ট, যে ভাইয়া আমি আমি তো ছোটবেলা থেকে মানে আরাম মানে ভালোভাবে মানুষ হয়েছে ভাই, কোনো কষ্ট টষ্ট করতে দেয় নাই মা বাবা। তো ওখানে দেখি যে ভাই কষ্ট, মানে আর ওখানে ভাইয়া একদম স্ট্রিক্ট ফলো করা লাগতো। তো আমার আর ভালো লাগে না। তো ওখানে সপ্তাহে 2 দিন কথা বলতে দিত, যে আম, 2 দিন কথা বলতে দিত, যে তুমি মা বাবার সাথে কথা বলতে পারবে 5 মিনিট করে। তো আমি প্রথম দিন কথা বলে যে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু আমার তো ভালো লাগতেছে না, আহ, স্কুলের বড় ম্যাডামকে বলে দেখো না যে আমাকে আবার ভর্তি করাবে কিনা। তো আম্মু এত মাথায় আকাশ ভেঙে পড়লো, এত কষ্ট করে এত ইয়ে করে ভর্তি করাইলো, তবুও আমার আমার মুখের দিকে তাকিয়ে যে বড় ম্যাডাম বললো যে হ্যাঁ ভর্তি করানো যাবে। কিন্তু এরপরে ক্যাডেট কলেজের প্রিন্সিপালকে তারা আবার বলল, প্রিন্সিপাল তখন তো রাজি হয় না। তো একটা 10 দিন পরে একটা ভেকেশন ছিল, তো আমি সবকিছু নিয়ে আসছি ভাইয়া, একদম লকার পুরা খালি করে এসে পড়ছি, যে আমি আর যাবোই না। কিন্তু ওরা বললো যে প্রসিডিওর আছে, আবার যেতে হবে, এরপরে আমরা ছাড়বো। তো যেদিন আমরা আয়সা পড়বো, আমার বাবাকে প্রিন্সিপাল বললো যে ছেলে তো মানুষ হবে না। যে যে আমরা দেখছি যে ছেলেরা যারা যারা আসে আবার চলে যায় তারা আর মানুষ হয় না। তো ওই দিন বাবার কথাটা অনেক খারাপ লাগছিল, তবু আমাকে তখনও বলে নাই। এরপরে আবার আমার ওখানে একটা ফ্রেন্ড ছিল, ওর বাবা আবার আর্মির ছিল। তো তখন আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কথা টথা বলতো যখন আমি ছিলাম। এরপরে আমি যখন এসে পড়লাম, তখন আমার বাবার সাথে বাবা কল দেয় আর ধরে না, এই করে। তো আবার যেদিন ভাইয়া যেদিন মানে যেদিন এসে পড়ছি তার 1 সপ্তাহ আগে ওই যে প্যারেন্টস মিটিং ছিল। তো প্যারেন্টস মিটিং এর সময় বাবা তখন তো মোটামুটি শিওর যে আমি এসে পড়বো। তো ওইখানে বাবার একটা ছবি ছিল, মানে একদম অন্যমনস্ক, যে মনে হয় যে একদম হেরে গেছে জীবনে। ওই ছবিটা এখনো ভাই আমার মানে মনে ভাসে। ওই ছবিটাই ভাই আমার মানে অনেক অনুপ্রেরণার কারণ ছিল। আর ক্যাডেট কলেজটা ভাই আমার জীবনের অনেক টার্নিং টার্নিং পয়েন্ট ছিল। যখন আমি আশা পড়লাম, আমার মাথায় অনেক এক্সপেকটেশনের প্রেশার, যে কিছু একটা তো করতে হবে। আর বাবা বললো যে কিছু একটা করো, যাতে আমি ওই ছেলের বাবাকে একদিন কল দিতে পারি। তো ভাইয়া আসলাম, স্কুলের সবাই জিজ্ঞেস করে যে আসলি কেন, ওখানে তো ভালো জীবন ছিল। আমি আর কিছু তাদের উত্তর দিতে পারিনি। এরপরে ভাইয়া জিএসসি দিলাম, আলহামদুলিল্লাহ স্কলারশিপ পাইছে, 28তম হয়েছিলাম কুমিল্লা বোর্ডে। কুমিল্লা বোর্ড থেকে পাশ করছি। তো এইভাবে চললো। এরপরে এরপরে তো ভাই করোনা আসলো। করোনা আমার জীবনটাকে মানে ইয়া করে দিল, যে এর আগ পর্যন্ত ভাই ভালোই চলতেছিল জীবন, এরপর করোনা আসার পরে আমার পড়ালেখা থেকে মোটামুটি ভাই বিচ্ছিন্নই হয়ে যায়। তো তখন তবুও এরপরে তখন ভাইয়া যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমি আবার প্রোগ্রামিং করতাম। একটা ফ্রেন্ডের থ্রুতে আমি প্রোগ্রামিং এর দিকে মানে ঝুঁকে যাই। কিন্তু যখন আবার এসএসসি টাইম এসে পড়ে, তখন বললো যে বাবা মা বললো যে এখন পড়ালেখার দিকে মনোযোগ দাও, প্রোগ্রামিং করুন। তো আমি আমার খুব শখের একটা জিনিস ভাইয়া, দেখা যেত আমি 7-8 ঘন্টা আমি একটানা পিসির বসে আমি প্রবলেম সলভ করতাম বিভিন্ন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। তো করতাম, তো আমারও খুব কষ্ট লাগছিল যে ওই দিন, যে আমি আর করতে পারবো না, থাক করি না, বাবা আমার দিকে তাকিয়ে। তো ছেড়ে দিলাম। কিন্তু তখন থেকে আমার ইচ্ছা ছিল যে না, আমি আমি ওখান থেকে ইচ্ছা যে আমার সিএসসি তে পড়ার, সিএসসি তে আমাকে পড়তেই হবে। ভাই তখন থেকে আমার একটা নামাজের মধ্যে মোনাজাতের মধ্যে বাদ নাই যে আমি বুয়েট চাইছি কিন্তু সিএসসি চাই না। আমি সবসময় চাইতাম আল্লাহ আমাকে বুয়েট সিএসসি দিও, প্রতিটা মোনাজাতে আমি চাইতাম। তো ভাইয়া এসএসসি দিলাম, এসএসসি তে ভালোই আসলো। আহ, কুমিল্লা বোর্ডে তখন মনে হয় 13তম হয়েছিলাম। এরপরে এরপর নটরডেমের ভর্তি পরীক্ষা আসলো।
তো ওখানে আমি হিসাব করছিলাম যে কুমিল্লা থেকে মানে 64 জেলা থেকে ভাগ দিলে কত হয়। তো এরকম তো আমি হয়তো টিকে যাব। তো টিকলাম, ভাইবা দিলাম, টিকলাম। কিন্তু কলেজে গিয়ে এখন ভাইয়া আমি ছিলাম আমার স্কুলের থার্ড বয়। তো এরপরে ওখানে গিয়ে আমি আর দেখি যে আমার পারতেছি না, এত ভালো ভালো স্টুডেন্ট, আমি ভয় পেয়ে গেলাম যে ওদের সাথে আমি কিভাবে পারবো। এ, মানে এরপরে কলেজেও ভাই আমার পজিশন এরকম 500-র বাইরে 600-র বাইরে ছিল। তো ওখান থেকে আমি ভাবলাম যে বুয়েট সিএসসি পাইতে হলে আমি মানে ভাইয়া রিসার্চ করছিলাম যে 280-র মধ্যে টিকতে হবে আমাকে, যে 280-র মধ্যে সিএসসি শেষ হয়ে যায়। তো 280-র মধ্যে আমাকে টিকতে হবে। তো আমি দেখলাম আমার পজিশন তো 600-র বাইরে 700-র বাইরে, আমি কিভাবে টিকবো। এই ভাইয়া তো আমার, কিন্তু আমার ফ্যামিলি আমাকে সবসময় অনুপ্রেরণা দিত। তো তুমি তো আল্লাহর রহমতে ভালো মানে মেইন জায়গাগুলোতে তুমি ভালো করতেছো, তোমার কলেজ বা স্কুল কোনো ম্যাটার না, কলেজের রেজাল্ট কোনো ম্যাটার না, আমি ওইভাবে ভাইয়া চালাই গেলাম। তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের সাথে জার্নিটা একদম শুরু থেকে ছিল, বিগিনার টু মাস্টার দিয়ে আমার শুরু হয়েছিল, এরপরে জিরো টু প্রো সঞ্জয় ভাইয়াও ছিল, সাকিব ভাইয়াও ছিল, ওগুলা করলাম। এরপরে ভাইয়া এ, অভি ভাইয়ারও কিছু ক্লাস করছিলাম। অপুর রাকিব ভাইয়ার ক্লাস করার তো সুযোগ হয় নাই, ভাগ্য হয় নাই তখন। তো ভাইয়া এরপরে এইচএসসি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষা তো ভাইয়া মানে আশা মানে আমার এক্সপেকটেশন থেকেও আমি অনেক অনেক বেশি পাইছি ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ বোর্ডে 11তম হয়েছে, ঢাকা বোর্ডে, নটরডেম কলেজ থেকে। মাশাআল্লাহ। তো এরপরে ভাইয়া এই তো এডমিশন শুরু হইলো। এডমিশন টাইমটা ভাইয়া মানে সবাই দেখতাম অন্য প্ল্যাটফর্মের মানে ক্লাস করতেছে, অন্য অন্য প্ল্যাটফর্মে সিলেবাস অনুযায়ী আগাইতেছে, কিন্তু আমি এসিএস এর সাথে আগাইলাম। যে আম্মু বলতো যে সবাই যেভাবে আগায় তো তুমি ওইভাবে আগাও না, কিন্তু আমি বলতাম না, আমি একটু আলাদাভাবে আগে আল্লাহর উপর বিশ্বাস রেখে দেখি আমারটাই হয় কিনা। আমি আমি যেদিন রেজাল্ট দিবে ওই দিন দেখা যাবে হয় কিনা। তো ভাইয়া ওইভাবে আগাইতে থাকলাম। আর এরপরে তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমার 241তম হয়েছে, সিএসসি পাইছি। আমার স্বপ্ন মাশাআল্লাহ। ভাইয়া এতদিনের মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম ভাই, আমি 3-4 বার করে সার্চ দিয়ে আমার রোল মিলাইতেছি, আমি বলতেছি যে আমার রোলটা মিলছে কিনা একটু দেখো, আমি কি ভুল দেখতেছি কিনা। আর ভাইয়া আমার সিএসসি প্রতি ফ্যাসিনেশনটা ভাইয়া বোঝানো সম্ভব না। আর 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 যেহেতু রাকিব ভাইয়া সিএসসি তে পড়ছে, এবার রাকিব ভাইয়ার প্রতি ভালোবাসাটা আমার মানে অন্য লেভেলের, রাকিব ভাইয়ার সাথে। আর ভাইয়া আমার এই ভাগ্যটা বলতে গেলে ভালোই, কারণ আমি যদি আমার বুয়েট পরীক্ষার আগের দিন ভাই আমি অসুস্থ হয়ে যাই, আমার জ্বর ছিল, আবার পেটের সমস্যা ছিল। কিন্তু ভাই আমি কোন রকমে গেছি, আমি পরীক্ষার হলে মানে টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে ভাইয়া পরীক্ষা দিছি কোন রকম, কিন্তু ভাইয়া মনে হয় না যে আমি অসুস্থ, আমি একটানা লিখে গেছি। আমার মানে এরপর পরীক্ষা দেওয়ার পরে আমার মানে দেখলাম যে সবারই ভালো হইতেছে পরীক্ষা। আবার আমার আমার লাগলো যে এত সহজে পরীক্ষা দিয়ে ফেললাম, এত সহজ লাগলো প্রশ্নগুলা, তাইলে কি মনে হয় সবারই এরকম হয়েছে, তা আমি কি আর পাবো। হয়তো পরের দিকে পাইতে পারি, আবার হয়তো নাও পাইতে পারি, কারণ আমার উদ্ভাসে যখন পরীক্ষা দিতাম আমার অনেক ভুল যেত। হয়তো ভাইয়া পরীক্ষার সময় ভাগ্যটা ভালো ছিল। আবার আমার যেদিন অসুস্থ ছিলাম, আমার সব নানু, আমার 4জন নানু, তো তারাও আমার জন্য নামাজে দোয়া করছে, আমার ফুপি, আমার খালামণি, আমার মা বাবা, সবাই, বোন, সবাই নামাজে ছিল তখন। মানে আমি বংশের বড় ছেলে, তো আমার বাবার দিক দিয়ে বড় ছেলে, আমার মার দিক দিয়ে বড় ছেলে, তো সবার দোয়া আমার ছোটকাল থেকে আছে। আবার আদরও পাইছি, তো ভাগ্যটা ভালো। আবার আজকে একটা অপার ভাইয়া তখন মাঝখান দিয়ে অনেকক্ষণ ছিলেন না। তো আমি অনেক আগেই ঢুকছিলাম, কিন্তু নেটের প্রবলেমের কারণে আমার রেইজ হ্যান্ড আবার চলে যেত, আবার ঢোকার পরে আবার পরে অনেক পরে দিয়ে সিরিয়াল এসে পড়ে। তো আমি ভাবতেছিলাম যে ভাগ্য মানে পাইলাম না, এরপর আমি ভাবতেছিলাম যে হয়তো পরে দিয়ে আসছে আল্লাহ কোনো কারণে, হয়তো ইয়া হয়তো এটা করছেন। এরপরে আপনি যখন আবার জয়েন করলেন অপার ভাইয়া, তখন আমি বুঝলাম যে হ্যাঁ, অপার ভাইয়া মাঝখান দিয়ে ছিলেন না, হয়তো পরে দিয়ে ভাইয়াও থাকবে লাইভে, এই জন্য হয়তো আমি পরের দিক দিয়ে সিরিয়ালটা চলে গেল। আবার এই যে রাকিব ভাইও মাঝখান দিয়ে ছিলেন না, তো মানে আমি সবগুলাই ভিডিও খেয়াল করতেছিলাম। তো এখন সবাই আছে, মানে ভাগ্যটা ভালো। আবার হিমেল ভাইও পরে দিয়ে জয়েন করলেন, মানে এরকম ভাগ্যটা মানে সবসময় আল্লাহ ভাগ্যটার সাথে মানে আমার সাথেই আছেন। আর ওই যে একটা লাইন মনে পড়ে, মানে একটা আয়াত মনে পড়তেছে, সূরা দোহার 5 নম্বর আয়াত, ও চিরে এই প্রতিপালক এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি খুশি। দোয়া করবেন যাতে আল- আরো ভালো কিছু আলহামদুলিল্লাহ করা। যে তোমার মানে তোমার ফ্যামিলির সবার
চাওয়াটা আল্লাহ পূরণ করছেন। নর্মালি এরকম হয় না, কিন্তু নর্মালি একটা হয় যে আল্লাহ একভাবে পরিকল্পনাটা রাখেন এবং আমাদের পরিকল্পনাটা একটু ডিফারেন্ট হয়। হয়তো মঙ্গল লেখা থাকে না, আমরা যেটা চাই সেটার মধ্যে মঙ্গল লেখা থাকে না, বাট তোমার ক্ষেত্রে তুমি যেটা চাইছো এন্ড অনেক আগে থেকে, আজকে একদিন দুই দিন ধরে তো না, সেই কবে থেকে তুমি চাচ্ছিলা, এবং একটা জিনিস চাচ্ছিল বুয়েট সিএসসি, বুয়েট সিএসসি, বুয়েট সিএসসি। আমি জাস্ট এটাই শোনার অপেক্ষা করতেছিলাম যে লাস্ট পর্যন্ত তোমার রেজাল্টটা কি হয়, রেজাল্টটা জি কি হয়। ভাইয়া, তো আম্মু বলতো যে আল্লাহর রহমতে এত মানে টেনশন দুইটা করো জিনিস। না, যে বুয়েট বুয়েট সিএসসি পাইতে হবে, আর অন্য কোনো সাবজেক্টও পাইতে পারো বা অন্য কোনো ভার্সিটিতে পাইতে পারো, যেটা আল্লাহ তোমার জন্য মঙ্গল রাখছে। কিন্তু আমি আবার দোয়া করতাম যে আল্লাহ আমার বুয়েট সিএসসি তে আমার জন্য মঙ্গল রাখো, যাতে আমি এখান থেকে ভালো কিছু করতে পারি। তো আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ আর কি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আসলে মানে এইভাবে তুমি ডিটারমাইন্ড ছিলা শুরু থেকে। এটা তোমার জন্য, এটার জন্য তুমি খাটছো, এটার জন্য তুমি চাইছো আল্লাহর কাছে, এবং আল্লাহও এটা পূরণ করছে। মানে আজকের দিনটা তোমার জন্যই আর কি, মানে আজকের দিনটা সম্পূর্ণ তোমার জন্যই তৈরি করা। মানে তুমি তুমি বেসিক্যালি স্বপ্নে বসবাস করতেছো আজকে। জি ভাইয়া। যাক, আহ শুক্রিয়া আদায় করো আল্লাহর কাছে যে যে আল্লাহ তোমার এই ডাকটা শুনছেন এবং তোমার চাওয়াটা পূরণ করছেন। তো এখন তার প্রতি কিছু করার আছে, তো জি তুমি ভাইয়া, এই তার শুক্রিয়া প্রতি তো আদায় সবসময় করো যাতে ভাইয়া ইনশাল্লাহ। দোয়া করবেন, যাতে আহ এই দুনিয়াতে, এই দুনিয়া এবং পরকালে দুই দুই জায়গাতে ভাইয়া সফল হতে পারি। আমার পরকালের প্রতি আমার বেশি মানে টার্গেট, দুনিয়ার তো কিছুই না ভাইয়া, কয়দিন আর বাঁচবো। ইনশাল্লাহ এখন তোমার যে মেধাটা হচ্ছে বা সামনে যে জ্ঞানগুলো হবে, সেই জ্ঞানগুলো তুমি সেভাবেই পরিচালিত করো। আর ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে। আর জি সবার প্রতি, ইনশাল্লাহ। তোমার ফ্যামিলির সবার প্রতি ভাইয়াদের কৃতজ্ঞতা, কারণ তোমাকে এইভাবে সাপোর্ট দিয়ে গেছে। এবং তুমি তোমার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে গেছিল বা পেট ব্যথা ছিল তোমার, বাট তুমি মনোবল ধরে রাখছো। নর্মালি যেটা হয় যে অনেক দিনের লং চেরিশ যে ড্রিম গুলা থাকে মানুষের, অনেক দিনের লালিত স্বপ্ন, তো সেই স্বপ্নগুলোর আগে মানুষ যদি কোনো কারণে অসুস্থ হয় বা কোনো কারণে হয়, সে সবসময় নিজেকে ফিল করে যে আমার সাথেই কেন আল্লাহ এমন হচ্ছে, বা আমি কেন এরকম, বা আমাকে ভালোভাবে দিচ্ছে না, বা আমি স্মুথলি কেন কোনো একটা জিনিস শেষ করতে পারি না কেন, বা অসুস্থতাটা কেন আমারই হইতে হইলো। তো তুমি এই জিনিসগুলা তোয়াক্কা না করে নিজের মতন করে পড়াশোনা করে গেছো এবং বিশ্বাসটা রাখছো। তো এই সবকিছুই আমার কাছে খুব ভালো লাগছে তোমার ব্যাপারে। তুমি খুব পজিটিভ এনার্জি নিয়ে বসবাস করো, এটা তোমাকে জি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং যারা স্টুডেন্টরা আছো, তোমরা মাহির স্টোরিটা থেকে এই জিনিসটা বুঝতে পারো যে ও সেই কবে থেকে একটা স্বপ্ন দেখে আসছে, এবং ওই স্বপ্নটার পেছনে ও আল্লাহর কাছে চাইছে, বারবার চাইছে, এবং ফ্যামিলির সবাই সহ একই জিনিস চাইছে। এবং তারপর সে কিন্তু মনোবল হারায়নি। সে কিন্তু মাঝখানে পরীক্ষায় বলছিল যে মাঝখানে পরীক্ষায় তার র্যাঙ্ক পেছনে আসতেছিল বা আসতেছিল, সে কিন্তু মনোবল হারায়নি এবং সেটার জন্যই টার্গেট করে গেছে। মানে অনেক ধাক্কা আসছে, বাট স্টিল সে ওইটার পেছনে ছুটে গেছে এবং ফাইনালি আজকের দিনে ওইটা অর্জন করছে। তো যারা জুনিয়ররা আছো, তোমরা কিন্তু মাহির জীবন থেকে এই শিক্ষাটা অবশ্যই নিতে পারো। ধন্যবাদ জি মাহি ভাইয়া। আর রাকিব, তোমাকে। হুম আর হুম হুম, বলো। রাকিব ভাইয়াকে বলবো, ভাইয়া ভাইয়ার থেকে অনেক পরামর্শ নিব ভবিষ্যতে ইনশাল্লাহ, যাতে ভাইয়ার মতো টপ করতে পারি ডিপার্টমেন্টের মধ্যে। ভাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছ থেকে তো পরামর্শ নিবাই, তোমার ডিপার্টমেন্টের সিনিয়ররাও অনেক পরামর্শ দিবে। তো ওগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ভর্তি হও। তারপর মানে তোমাদের যা গাইডলাইন দরকার সবকিছু ডিপার্টমেন্টের সিনিয়ররাই দিবে, টিচাররা তো জি ভাইয়া। দিবেই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম। মাহি। ওকে ভাইয়া। এরপর আমরা যাচ্ছি ফাহিম ফুয়াদ, তুমি বলতে পারো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, শোনা যাচ্ছে তোমাকে। জি ভাইয়া, আমার বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে ভাইয়া, 897। মাশাআল্লাহ, ভাইয়া মাশাআল্লাহ। আমার স্কুল ছিল আপনারটাই, আইডিয়াল থেকে। পরে নর্ডেমে আমার হয় না, এখন এখান থেকে সেন্ট জোসেফে পড়ি। ই- আমি আবার ইংলিশ ভার্সনের, এখন ওইখান থেকে সেন্ট জোসেফে ইংলিশ ভার্সন থেকে ফার্স্ট ছিলাম এইচএসসি তে। আর এরপরে এরপরে ভাই এসিএস এ আমি শুরুতে বিগিনার টু মাস্টার্সে ছিলাম, খালি ফিজিক্সে ছিলাম। তারপরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ছিলাম। ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনাদের সবগুলো ক্লাসে আমি আর্কাইভ থেকে করতাম, আমি লাইভ করতাম না, আর্কাইভ থেকে থেকে করতাম। আর উদ্ভাসে উইকলি পরীক্ষাগুলো দিতাম।
এই তো পরে আমার সিকিউরিটির র্যাঙ্ক আসে 2290 ওইখান থেকে। এখন ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ফারহান বলো, ফাহিম বলো। ভাই ইসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমার কি সিভিলে ইসে করার কোনো স্কোপ আছে, মাইগ্রেশন হওয়ার? তুমি কি এর আগের চয়েসটা সিভিল দিছিলা জি জি। নাকি আচ্ছা, তোমার আগে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কয়জন আছে? 36 জনের মতো আছে। 861-এ শেষ হয়েছে সিভিল, আর আমার তোমার এইট আগে নাইনটি সেভেন আরো 36 জন আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, রাইট? জি, আচ্ছা, এরকম এরকম তো টাইপ। এটা আসলে মানে সরাসরি বলাটা টাফ, যেহেতু 36 জন একটু টাফ হতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার আগের 36 জনের কয়জন আসলে সিভিল টার্গেট দিছে বা দেয় নাই। হ্যাঁ, ওইটার উপরে ডিপেন্ড করবে অনেকটা। আহ, তারপরও দেখিও বিগত সালের কি অবস্থা ব্যবস্থা। তারপর আমি বলবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইটসেলফ কিন্তু বেশ ভালো একটা সাবজেক্ট। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি যদি বলি, আমাদের ব্যাচ গুলাতে সিভিলের আগে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ হইতো। হ্যাঁ, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু মানে ভালো ওভারঅল। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বাইরের দেশের স্কোপও অনেক সুন্দর। তোমার কি এমনি ওভারঅল ইচ্ছা কি ইঞ্জিনিয়ারিং পড়ার পরে জব করা কর্পোরেট সেগমেন্টে, নাকি গভর্নমেন্ট জব করা, নাকি বাইরের দেশে যাওয়া, কিরকম আমার ইচ্ছা আ- তোমার? আ- আমার ভাইয়া বাইরের দেশে জব করার ইচ্ছা। বাইরের দেশের পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলি, তাহলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক পারফেক্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, কারণ রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট তো। তো তোমার রিসার্চ স্কোপ গুলা আছে ভালো, স্পেশালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এনভায়রনমেন্ট সেগমেন্টে তুমি যদি কাজ করো, হুম, তাহলে তুমি অনেক স্কলারশিপ পাওয়া, ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যদি তোমার সিজিপিএ মোটামুটি ভালো থাকে আর জিআরই স্কোরটা ভালো হয়। আমাদের সাথে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল বেশিরভাগই বাইরে, আল্লাহ রহমতে সবাই। আর এটা বছর কি বছর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা থাকে মোস্টলি বাইরেই চলে যায়, মোস্টলি। তো তুমি যেহেতু ওই টার্গেটই আগাচ্ছ, আমার কাছে মনে হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংই ভালো হবে আরো। আর সিভিলে যদি আসো, সিভিলের 4টা ভার্টিক্যাল আছে: স্ট্রাকচার, ট্রান্সপোর্ট, ইনভায়রনমেন্ট, জিওটেক। তো স্ট্রাকচার আর ট্রান্সপোর্টেও বাইরে যাওয়া যায়, বাট বাংলাদেশের নর্মালি কেউ থাকতে চাইলে নর্মালি এই দুইটা জিনিস নেয়। আর বাইরের দেশে যেতে চাইলে নর্মালি ইনভায়রনমেন্ট, জিওটেক নেয়। আর সিভিল ইঞ্জিনিয়ারিং যে ইনভায়রনমেন্ট যে পার্টটা, ওইটা আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একদম মানে ওভারল্যাপ করে প্রায়, মানে পাল্টানো যায় আর কি প্রায়। বুঝতে পারছো? সো মোটামুটি তুমি এই সেগমেন্ট গুলাতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মোরলেস কাছাকাছি দিকগুলোতেই যাইতে পারবা বাইরের দেশে গেলে। তাও ভাই আমার একটু মানে মন খারাপ হয়েছিল প্রথমে, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলো, মানে র্যাঙ্কটা একটু পিছনের দিকে এসে পড়ছে। না না না, এটা সে তোমার সম্পূর্ণ মনে হচ্ছে এটা জাস্ট মানসিক একটা ব্যাপার, আর কিছু না। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আগে, আমি তো বললামই, আমাদের সময় থাকতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আরো আগে শেষ হইতো, সিভিলেরও আগে। তো এটা এমন না যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং খারাপ হয়ে গেছে 2023 সালে 24 সালে আইসে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংই আছে। তো এটাতে আসলে কোনো মন খারাপ করার মতন কোনো আমি কারণ দেখি না। এটা বেশ ভালো একটা সাবজেক্ট। আচ্ছা ভাই, দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ সামনে দেখা হবে। অনেক দোয়া থাকবে ফাহিম, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম, এর পরবর্তীতে আমরা যেতে পারি। এরপর হচ্ছে অর্কপাল। অর্কপাল আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম অর্কপাল, শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে সাতক্ষীরা থেকে, আমার কলেজ হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ। আর আমি আচ্ছা, ভাই এবার বুয়েটে হচ্ছে 273তম, আমি সিএসসি মাশাআল্লাহ, সাবজেক্টটা পাইছি ভাইয়া। অনেক ভালো, অনেক ভালো হ্যাঁ র্যাঙ্ক ভাইয়া। এন্ড। হুম হুম। হ্যাঁ ভাইয়া, ইচ্ছা ছিল যে সিএসসি নিয়ে পড়া, তো আসলে পাইছি, ভালো লাগতেছে। তো ভাইয়া আসলে আমি না একটু মানে আমার অ্যাডমিশন জার্নি প্লাস একাডেমিক জার্নি একটু অন্য ধারার, মানে অনেকে হচ্ছে আপনার হুম অফলাইন প্রিফার করে, মানে জেনারেলি তো আমাদের সময় বা আমাদের যে টাইমটা আপনারা একটু নতুন ঢুকছেন বা অনলাইন তখন নতুন করে পরিচয় পাচ্ছে, কিন্তু দেন তখন তো পুরোপুরি কেউ ওইভাবে ভরসা করে পারে নাই, তখন হুম অনেকে অফলাইন অনলাইন মিক্স করে পড়তো। কিন্তু আমি অ্যাকচুয়ালি পুরাপুরি অনলাইন ওরিয়েন্টেড ছিলাম, মানে আমার লিটারালি কোনো অফলাইন ব্যাচই ছিল না, আমি পুরোটা অনলাইনে করছি। শুরু থেকে অপূর্ব দাদার ফিজিক্স এর ক্লাস ছিল, আমি সিকিউরিটির ওই দিন লাইভ এসে বলছিলাম অপূর্ব দাদার কথা, উনি ছিলেন ওইখানে, দাদার ভেক্টর ক্লাস দিয়ে আমার হচ্ছে ফিজিক্স এর জার্নি শুরু। দেন হিমেল ভাইয়ের তো কেমিস্ট্রিটা পুরাই পুরি হচ্ছে হিমেল ভাইয়ের ক্রেডিট।
আর দেন আপনারা আছেন। অপর ভাইয়া হচ্ছে মানে 22 ব্যাচের যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা ছিল ওইটাও আমার নিয়ে ছিল। আর দেন আমি 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং কোর্সে ইনরোল ছিলাম। তো এইগুলা থেকে আমার হচ্ছে মানে জাস্ট একাডেমিক টাইমটাতে আমার একটু ভালোই প্রিপারেশন ছিল। দেন হচ্ছে আস্তে 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 আগাইতে থাকি। দেন এইচএসসিও ভালো হয়। তারপরে হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য আপনাদের তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে তো ইনরোল ছিলাম। ওইখানে হচ্ছে স্লাইড দেখতাম, প্লাস আপনাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল গুলো ছিল ওইগুলো আমি খুব ভালোভাবে কমপ্লিট করছিলাম। এভাবে করতে করতে জাস্ট আমি নিজের মতো পড়তে থাকি। আর দেন আস্তে আস্তে বুয়েটে এইভাবে ভালো হয়ে গেছে। এখন আমি আসলে ব্যাপক খুশি, কি বলবো, যে স্বপ্ন ছিল মানে আমি আমার ড্রিমটারে লিভ করতেছি এখন বলতে গেলে, যে এক্স্যাক্টলি, কারণ হ্যাঁ মানে মানে তোমার তো বেসিক্যালি মানে না পাওয়ার কিছুই নাই, মানে যে বুয়েটের মতন ইউনিভার্সিটিতে যেই সাবজেক্ট তুমি চাও ইচ্ছা মতো সেই সাবজেক্ট তুমি চয়েস করে নিলা। সো হ্যাঁ ভাইয়া। এতে মানে এটা আসলে মানে এটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে কতজন স্টুডেন্টের স্বপ্নের জীবনে তুমি বসবাস করতেছো, এটা মানে মানে গণনা করেও শেষ করা যাবে না। হ্যাঁ তো ভাই, এটাতে তো অবশ্যই ভাই আপনাদের ক্রেডিট তো অবশ্যই আছে ভাই, কারণ আমি পুরোপুরি অনলাইন ওরিয়েন্টেড ছিলাম, প্লাস আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমি 2বার ইনরোল ছিলাম। তো আপনাদের একটা হিউজ অবদান আছে ভাই। না, এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার পরিশ্রমটাই আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর, যেটা তুমি স্বীকার করো বা না করো, তুমি যে পরিশ্রমটা করছো সেই পরিশ্রমটার কারণেই তুমি আজকের পজিশনটাতে আছো। আর ইনশাল্লাহ তুমি এখন আরো অনেকজনের জন্য পথ প্রদর্শক হবা। তোমরা যারা যারা আজকে, আমি একটা কথা বলি, আজকে স্পেশালি বুয়েটের রেজাল্টের দিনে আমাদের সময় যখন আমরা বুয়েটে চান্স পাইছিলাম তখন আমরাও তো এরকম সংবর্ধনা বা বিভিন্ন জায়গায় এরকম পাইতাম ইনভাইটেশন। তখন আমাদেরকে একজন আমাদের, আমরা যে ব্রাঞ্চে ছিলাম সেই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার বলছিল যে তোমরা এখন এমন একটা পজিশনে আছো যে তোমাদেরকে টিকিট দিয়ে মানুষ দেখতে আসবে। তা আমাদের কাছে মনে হলো যে আমরা কি মানে চিড়িয়াখানার মতন হয়ে গেলাম কিনা যে আমাদেরকে টিকিট খাইতে দেখতে আসবে। মানে অবিশ্বাস্য লাগতেছিল কথাটা। তো আজকে আমি তোমাদেরকেও সেম কথাটা বলতে চাই যে তোমরা আসলে আল্লাহর রহমতে তোমরা নিজেরাও জানো না তোমরা যেই জিনিসটা অর্জন করছো সেই জিনিসটা কত জুনিয়র ছেলে মেয়ে আছে তোমাদেরকে জাস্ট মানে তোমাদেরকে ভিজিট দিয়ে তোমাদের সাথে জাস্ট একটু কথা বলবে যে আচ্ছা কিভাবে করছিলা বা কিভাবে করছেন আপনি, আপনার সময় কি ছিল, এই জিনিসগুলা। তো তোমরা আল্লাহর রহমতে ওই অবস্থানে পৌঁছায় গেছো। তো এই জিনিসটাই আমি বলবো যে এখন তোমরা বুয়েটকে রিপ্রেজেন্ট করো, বুয়েটের সাবজেক্ট গুলাকে কিন্তু রিপ্রেজেন্ট করো তোমরাই। তো আমি বলবো যে তোমাদের প্রত্যেকের সামনে যে 5-6টা মাস বন্ধ আছে, এই 5-6টা মাস বন্ধে তোমরা তোমাদের ব্যবহার, স্বভাব, আচার আচরণ ওইভাবে নির্ধারণ করো, ওইভাবে তৈরি করো যেন কোনো কেউ দেখে না বলতে পারে যে না এখন কিন্তু তো আর বলবে না যে ধরো এই যে তোমার নাম অর্কপাল, বলবে না যে অর্কপাল, তোমার নামের সামনেই কিন্তু একটা জিনিস যুক্ত হয়ে গেছে যে বুয়েটিয়ান অর্কপাল। তুমি যদি একটা খারাপ কাজ করো বুয়েটের ছেলে এটা করছে, তুমি যদি একটা ভালো কাজ করো এক বুয়েটের ছেলে এটা অর্জন করছে। তো তোমার তোমার ভালো খারাপ কিছু করা না করা এটার কিন্তু প্রভাব শুধু এখন তোমার নিজস্ব জীবনের না, একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শত শত ছেলে মেয়ে বাংলাদেশের স্বপ্ন দেখে। এবং তুমি জেনে থাকবা যে বাংলাদেশে কিন্তু এই যে বুয়েটে যে পড়বা, বুয়েটে তোমাদের পড়তে হ্যাঁ ওভারঅল কত টাকা লাগবে, ওভারঅল তুমি দেখবা যে তোমার 6 মাসে এই সেমিস্টারের জন্য কত 190-180 টাকা হয়তো তুমি ফি দিবা, আমাদের সময় এটাই ছিল। আর হলে যদি থাকো তাহলে কত 2,000 টাকার মতন মনে হয় প্রবাবলি মাসে। কিন্তু তুমি গভর্নমেন্ট থেকেই দেখা যাবে যে আরো 6,000 টাকা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বিভিন্ন স্কলারশিপ আছে পেয়ে যাচ্ছ, মানে বেসিক্যালি প্লাসে মাইনাসে প্লাসেই থাকবা। মোটামুটি বলা যায় যে তুমি তোমার খরচ যাবে না, বরং আরো তুমি পাবা। অথচ তোমার পেছনে কি খরচ যাচ্ছে না? এত বড় ইনফ্রাস্ট্রাকচার গুলো মেনটেন হচ্ছে, এত হাই কোয়ালিটি টিচার্সরা পড়াচ্ছেন, অবশ্যই খরচ হচ্ছে। এবং এই খরচগুলো আসলে আসতেছে কোথা থেকে? বাংলাদেশের গভর্নমেন্ট ট্যাক্স থেকেই তো, রাইট? বা বলতে পারো আরো সহজে যদি বলি যে জনগণ থেকে এবং খেটে খাওয়া মানুষদের থেকে কিন্তু আসলে এই টাকাগুলো আসতেছে, যে টাকাগুলোর বিনিময়ে আমরা পড়াশোনা করছি বুয়েট থেকে যারা, তোমরা পড়াশোনা করবা। তো তোমাদের কিন্তু দেশের প্রতি একটা দায়িত্ব তৈরি হয়ে গেছে। আমি চাইবো যে তোমরা যারা যারাই আজকে চান্স পাইছো আজকে থেকে তোমার জীবন তোমার এভাবে আর লিড করা যাবে না। এখন থেকে তোমার জীবনের যে প্রভাবটা সেই মানে তুমি এতটুকু হাঁটলে তোমার পাটা কতটুকু পর্যন্ত পড়ে ওই মাপটাও তোমার মাপতে হবে, এবং ওইটা কাউকে ক্ষতি করতেছে কিনা, ওইটা কাউকে উপকার করতেছে কিনা, এই মেজারমেন্ট গুলো নিয়ে আসতে হবে নিজেদের জীবনে। ইনশাল্লাহ সামনের 5-6 মাসে তোমরা
এই জিনিসগুলো অর্জন করবা। আর আমি এতটুকু বলতে পারি, যারা বুয়েটে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, বুয়েট কেন, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি পর্যন্ত যারা আজকে এই পজিশনটাতে আসছো, তারা প্রত্যেকে ওই ম্যাচুরিটিটা অর্জন করে ফেলছো অলরেডি, বা ওই জিনিসটা অর্জন হয়ে গেছে, মানসিক একটা বৃদ্ধি যেটা, সেটা অর্জন হয়ে গেছে, যেটা তুমি এই অ্যাডমিশন জার্নিটার পরিশ্রমের মাধ্যমে অর্জন করছো। যেটা কিন্তু ধরো তোমার অ্যাডমিশনের পরিশ্রমের আগেও তোমরা যতটুকু বড় হইছিলা, হাতে পায়ে না, মানসিক ভাবে, এই অ্যাডমিশন জার্নিটার পরে কিন্তু তোমরা মানসিক ভাবে অনেক গুণ বড় হয়ে গেছো। মানসিক ভাবে তোমরা এখন অনেক ম্যাচিউরড একটা পার্সনের মতন আচরণ করবা ইনশাল্লাহ। তো অর্ক, অনেক ধন্যবাদ হ্যাঁ তোমাদেরকে যারা আজকে চান্স পাইছো, আর স্পেশালি একদম এই রকম পজিশনে, এই মানে একদম ডমিনেট করে চান্স পাইছো। তো তোমরা, আমি বলবো যে আরেকটা জিনিসও খেয়াল রাখিও, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, চারপাশের সহপাঠীরা আছে, একসাথে এতদিন পড়াশোনা করছো, তারা কিন্তু তোমাদেরকে এখন ভাববে যে তুমি তাদের স্বপ্নে যেহেতু বসবাস করতেছো, তুমি সবকিছুই পেয়ে গেছো, এখন তোমার যে সব ব্যবহার তাদের প্রতি, এটা কিন্তু তারা অনেক মানে সূক্ষ্মভাবে হিসাব করবে। তো তোমরা যারা চান্স পাইছো, তোমরা খুবই সাবধান তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলার ক্ষেত্রে, সবকিছু করার ক্ষেত্রে, যেন তারা কোনোভাবে ফিল না করে যে তুমি অহংকার করতেছো, তারা যেন কোনোভাবে ফিল না করে যে তুমি একটু বদলে গেছো বা চেঞ্জ হয়ে গেছো, বরং তারা যেন এইরকম ফিল করে যে তুমি আগের মতো নিয়ে আসো, এবং তারা যেন এটা ফিল করে যে না, ও চান্স পাওয়ার পরে আরো বিনয়ী হয়েছে, ও চান্স পাওয়ার পরে আরো ডাউন টু আর্থ হয়ে গেছে। মানে এই জিনিসগুলো আমি চাই যে আমাদের থেকে যারা যারা চান্স পাইছে, তাদের মধ্যে যেন একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হিসেবে থাকে, যে না, এইচএস থেকে যারা পড়ছে, তারা যারা চান্স পাইছে, তাদের মধ্যে অহংকারটা পাই নাই। তো এই কথাটা যদি তোমরা শোনাইতে পারো আমাদেরকে, আমরা আরো সার্থক ফিল করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, দোয়া করেন যাতে আপনার মতো হাম্বেল হইতে পারি ভাইয়া, সবসময় যেন এভাবে। ইনশাল্লাহ তোমরা আমাদের থেকেও আরো হবা, বেশি হাম্বেল হবা, এন্ড আরো ভালো মানুষ হবা ইনশাল্লাহ। এই দোয়া থাকবে অর্ক। আর ধন্যবাদ, তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ সংবর্ধনা অনুষ্ঠানে। হ্যাঁ ভাইয়া। ওকে ভাইয়া। তো এরপর আছে হচ্ছে প্রমিত সরকার। ভাই আদাব, আমি হচ্ছে প্রমিত সরকার, ময়মনসিংহ থেকে বলতেছিলাম। আহ, আমার হচ্ছে বুয়েটে পজিশন আসছে 803, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাইছি। মাশাল্লাহ, আমার সাবজেক্টেই। জি ভাই, আমার আসলে এসএস এর সাথে আমার পথ চলা আপনার ক্লাস থেকেই। আপনার যখন শুরুর দিকে 10 মিনিট স্কুলের ক্লাস দেখতাম, ওইখান থেকে আর কি আপনার ক্লাসগুলা দেখা। এরপরে আপনার ক্লাসগুলার মানে অনেক বড় ফ্যান হয়ে গেছিলাম, এরপরে থেকে এসএস এ জয়েন করা। আমার সিকিউরিটির যে লাইফটা হয়েছিল ওইখানে আমি আসছিলাম, ওইখানে সবার সাথে কথা হয়েছিল, কিন্তু ভাই তখন আর কি আপনি ছিলেন না। তো আমার একটা আফসোস রয়ে গেছিল যে অপর ভাইয়ের সাথে কথা হইলো না ওইরকম ভাবে। তো আজকে আমি 12টা থেকে বোধহয় লাইভে আছি, অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেছে, কারণ আমার মানে একটা ছিল যে না, আমি কথাটা বলে যাই অন্তত অপর ভাইয়ের সাথে। তো আমার আম, গল্প বলতে, আমি স্কুল লাইফ থেকে খুব একটা ওইরকম টপার স্টুডেন্ট ছিলাম না, বা এরকম না যে আমার রোল সবসময় 1 থেকে 10 বা 1 থেকে 20 বা 1 থেকে 50-এর মধ্যে থাকতো, এরকমও আমি ছিলাম না। তো স্কুল লাইফে যখনই কারোর সাথে দেখা হইতো, অনেকেই আর কি রোল জিজ্ঞাসা করতো। তো খুবই ইউজুয়াল একটা ব্যাপার বাংলাদেশে, তো আমার মাঝে মধ্যে আর কি মানে লজ্জা লাগতো যে আমার তো রোল তো ভালো না। ওইরকম টপার ছিলাম না স্কুলেও, কলেজেও খুব একটা টপার ছিলাম যে তা না, বাট এভারেজের থেকে একটু উপরে এরকম ছিল। কিন্তু অ্যাডমিশন টাইমটার মধ্যে অপার ভাই বোধহয় একটা ভিডিওর মধ্যে কোথাও বলছিলেন যে আসলে এরকম ভাবে পড়ো যেন অ্যাডমিশন টাইমের পর আফসোসটা না হয় যে আমি হয়তো আরেকটু পড়তে পারতাম। তো আমি আর কি যতটা পারছি, আমার মনে হয়েছে পড়া ওরকম ভাবে পড়ছি। আর এরকম আসলে না যে সবকিছু বাদ দিয়ে পড়ছি, আমি চিলও করছি, সাথে সাথে পড়াশোনাও করছি। কারণ দেখা যায় যে অনেকের মাঝে এরকম একটা ধারণা থাকে যে আসলে সবকিছু বাদ দিয়ে একদম 20 ঘন্টা 18 ঘন্টা না পড়লে হয়তো কিছু হবে না। আর আমি ভাবতাম যে আচ্ছা দেখি, আমি আমার মতো, আমার যতটুকু দরকার আমি অতটুকু করি, চিল করি, দেখি কি হয়। তো মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়েছে। সিকিউরিটি আমার পজিশন আসছিল 957, বইটা 803। আমি আমার মাশাল্লাহ। পজিশন নিয়ে মোটামুটি খুশি, ভালোই খুশি, মোটামুটি না আসলে অনেক খুশি। তো এরপরে আমি আরেকজনের কথা আসলে বলতে চাই। আমার এই জার্নির মধ্যে আমি যখন উদ্ভাসে উইকলি পরীক্ষাগুলো দিতাম, উইকলি প্রায় সবগুলোই দিতাম, কিন্তু আসলে আমার উইকলি পরীক্ষার রেজাল্ট গুলো খুব একটা ভালো হইতো না।
আর দেখতাম যে অনেকে মানে 230 নাম্বারের পরীক্ষা হতো, তো ওইখানে আম, যারা ভালো স্টুডেন্ট তারা অলমোস্ট 140-এর উপরে পেতো, বাট আমার আসলে 130 উঠতো না এরকম আর কি নাম্বার ছিল। এমন অনেক পরীক্ষা গেছে যেখানে আমি 230-এর মধ্যে 100-র নিচে পাইছি, 80-90 এরকম পাইছি। তো অনেকে তখন বলতো যে, মানে বলতে বলতে কি অনেকের থেকে শুনতাম যে এরকম পজিশনে সিকিউর হয়, কিন্তু বুয়েট হয় বা বুয়েটে একটা মাদার সাবজেক্ট হয় এরকম খুব একটা তখন শুনি নাই। কিন্তু ওই টাইমে আমাকে যে ফ্রেন্ডটা অনেক ইন্সপায়ার করছে তার নাম হচ্ছে মাহিবুর রহমান ইউসা। সেও সিকিউরিটিতে চান্স পাইছে, একটা মাদার সাবজেক্ট পাবে। তো আমাকে পুরা অ্যাডমিশন লাইফে সে আমাকে সবসময় আর কি ইন্সপায়ার করে গেছে যে এসব রেজাল্ট টেজাল্ট বা উদ্ভাসের রেজাল্ট যেটাই হোক এটা নিয়ে প্যারা নিস না, তুই বুয়েটে টপ 1,000-এর মধ্যে থাকতে পারবি। তো ওর এই কথাগুলো অনেক ইন্সপায়ার করতো। তো ওর এবার মানে আমাদের বুয়েট পরীক্ষা এক্সিডেন্টালি হয় নাই চান্সটা, কিন্তু আমি আর কি তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে তার না হইলেও তার যে রেজাল্ট ছিল বা আমাদের পরীক্ষাগুলা এসএসসি পরীক্ষাও সে দিত, লাস্টের দিকে যে মডেল টেস্ট গুলো হয়েছিল উদ্ভাসের গুলো দিত, উদ্ভাসের অনেক পরীক্ষাতেই ম্যাক্সিমাম পরীক্ষাতেই সে দেখা যেত যে আমার কাছাকাছি বা আমার থেকেও ভালো পজিশন তার ছিল, ইভেন ফাইনাল মডেল টেস্ট গুলাতে। কিন্তু এক্সিডেন্টালি হয়তো তার হয় নাই। তো আমি তাকে এটাই আর কি বলতে চাই যে সে আমাকে যে ইন্সপায়ার গুলা করছে আর আমি জানি আসলে যে সে কিরকম স্টুডেন্ট, হয়তো কোনো একটা দুর্ঘটনার কারণে হয় নাই, কিন্তু মানে দিন শেষে তো সবাই আমরা ইঞ্জিনিয়ারিং করতেছি। তো ওর একটা অনেক অবদান থাকবে আমার এই ইন্সপিরেশনের পিছনে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই যে আপনারা সবাই একদিন ময়মনসিং একটা মিট আপ করেন, আমার অনেক দিনের স্বপ্ন এরকম যে সবগুলো একটা এসএস টিমের সাথে আমি মানে ময়মনসিং এ দেখা করব। ইনশাল্লাহ আহ দেখা হবে। আর ময়মনসিংহে তো এসিএস এর একটা অফলাইন ব্রাঞ্চও করা জি হয়েছে, ভাই, সো এক্সাম ব্রাঞ্চ এখন করা থেকে হয়েছে। কিন্তু এটা কিন্তু তোমাদেরই দায়িত্ব এখন, মানে এই জি জিনিসগুলো ভাই, এটা সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। এন্ড তোমরাই যারা যারা যেই এলাকায় যেই আসো, বিশেষ করে এবার 23 ব্যাচে চান্স প্রাপ্ত, শুধু বুয়েট না, বুয়েট ছাড়াও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, তো তোমাদের এলাকায় যে ব্রাঞ্চটা থাকবে ওইটা মনে করো তোমারই ব্রাঞ্চ। তো জি ওখানে ভাই, তোমরা এটা চলে আমার। যাবা। ওখানে তোমরা চলে যে এতদিন তোমরা এইচএস এর পেছনে খরচ করছো, এখন এইচএস থেকে ইনকাম করে নিবা, এটাই আমি চাই আর কি নেক্সট 5-6 মাসে। তো নেক্সট 5-6 মাসে আমি বলবো যে যারা এইচএস থেকে পড়ছো, যতটুকু খরচ হয়েছে এসএস এর পেছনে এর 2-3-4 গুণ এসএস থেকে তুলে নিতে চেষ্টা করবো। আসলে ভাই এসিএস এর অবদান আমি আসলে টাকা দিয়ে তুলতে পারবো না, সত্যি কথা যেটা। এফআরবি থেকে নিয়ে এসিএস, এফআরবি পুরাটা সময় আমাকে এইচএসসি এর জন্য যেভাবে প্রিপেয়ার করছে, এফআরবির প্রায় প্রত্যেকটা ক্লাস আমি নিজের হাতে এত সুন্দর করে নোট করছি যে এর বেশি বাইরে কিছু লাগে না। এটা আমি ওই দিন সিকিউরিটি লাইভেও বলছি, এফআরবি ক্লাসগুলো আমাকে প্রচুর হেল্প করছে আমার জাস্ট একাডেমিকের বেসিক গুলা করার জন্য, কনসেপচুয়াল জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। তারপরে তো ইঞ্জিনিয়ারিং ব্যাচের অনেকগুলো ক্লাস করছি যেগুলো আমার সবগুলা ক্লাস আসলে ওইভাবে করা হয় না, কিন্তু আমার যেগুলো দরকার ওগুলো একদম আমি এ টু জেড করছি, যে একদম নোট করে একদম যেন ওইটার মধ্যে আমার কোনো সমস্যা কখনো না হয়। তো এই ক্লাসগুলা প্লাস আপনাদের গাইডলাইন গুলো তো সবসময় আছেই, আমার অনেক হেল্প হয়েছে। সবাইকে থ্যাংক ইউ ভাইয়া, এরকম একটা সুন্দর ব্যবস্থা করে আপনাদের গুছানো কন্টেন্ট গুলো দেওয়ার জন্য। যাক প্রমিত, আর আমার সাবজেক্টেই যেহেতু আছো, সো ইনশাল্লাহ তোমাদের সাথে বিশেষ করে আমার সাবজেক্টে যারা আছো তোমাদের সাথে আলাদাভাবে কথা বলবো গ্রুপেই, এবং কথা বলে বেশ কিছু পরামর্শ দিব সাবজেক্ট ওরিয়েন্টেড। সো ধন্যবাদ। আর তোমাদেরই কিন্তু মানে মানে আমাদেরই সাবজেক্টের আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে কিন্তু আমি এখন মানে সৌদি আরবেই এখানে অবস্থান করতেছি, তোমাদের টিচার এখন বর্তমানে ও সিভিল আচ্ছা ভাই। ডিপার্টমেন্টের বুয়েটের। সো আমি ওর সাথেই আছি। তো তোমাদেরকে আমি ইনশাল্লাহ কিভাবে সিভিল সাবজেক্টটাতে ভালো করবা সবকিছু নিয়ে পরামর্শ দিব ইনশাল্লাহ আলাদাভাবে জি ভাই, আরেকবার। থ্যাংক ইউ ভাই, দোয়া রাখ। আচ্ছা, তো থাকবে। আদাব। আল্লাহ। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট আছে হচ্ছে তাসমিয়া আলম। তাসমিয়া আলম বলতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া, শোনা যাচ্ছে তোমাকে। ভাই আসসালামু আলাইকুম, আমার পজিশন আসছে 975 আর সাবজেক্ট মাশাআল্লাহ, আসছে ডাব্লিউআরই। মাশাআল্লাহ। ভাইয়া আমি তাসমিয়া, আসলে বুঝতেছি কংগ্রাচুলেশন। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া আমি আসলে নিজেও বুঝতেছি না যে আমি কি বলবো, আমি খুবই ইন্ট্রোভার্ট। কিন্তু আমি আসলে জাস্ট হ্যান্ড রেজ করছি এই জন্য যে আমি পুরা ইন্টার লাইফে কখনো অফলাইনে পড়ি নাই, আমি শুধু আপনাদের কাছেই পড়ছি। সো আমি জাস্ট চাইতেছিলাম যে আমি নিজের মুখেই আমার রেজাল্টটা বলবো আপনাদেরকে, এই জন্যই শুধু আমি হ্যান্ড রেজ করছি, আর কোনো কারণ ছিল না। আমি এত বেশি বলতেও পারি না, আমার আসলে গলা কাঁপতেছে। যাক তাসমিয়া, তোমার রেজাল্টটা শুনে ভাইয়ারা সত্যিই অনেক খুশি হয়েছি। এন্ড মানে তুমি
তুমি ডাব্লিউআরই সাবজেক্টটাতেই বেশ ভালো করে এগিয়ে যাও। ডাব্লিউআরই সাবজেক্টটা কিন্তু পড়তে মজা আছে। আমাদের কয়েকটা কোর্স ছিল ডাব্লিউআরই, 2-1 2-2 তে, 3-1 3-2 তেও কিছু ছিল ডাব্লিউআরই। মানে আফসোস হইতো আর কি যে ডাব্লিউআরই যে পার্টটা পোর্শনটা অনেক গোছানো, অর্গানাইজড, মানে ভাল লাগতো আর কি পড়তে। সো এই সাবজেক্টটাতে তুমি যদি ভালো করে পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ চেষ্টা করো যে এই সাবজেক্টে যেন ফ্যাকাল্টি হয়ে যেতে পারো। অ্যান্ড বুয়েটে কিন্তু এই জিনিসটা টু মাচ পসিবল, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্সও নাই। জাস্ট তোমার রেজাল্ট যদি ভালো থাকে তুমি কিন্তু ফ্যাকাল্টি হিসেবে হয়ে যেতে পারো। ডাব্লিউআরই সাবজেক্ট কিন্তু খুব বেশি সিট না, মানে সিট সংখ্যা কিন্তু অল্প। সো দ্যাট টপ 1 2 3 তে থাকা কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার। সো ট্রাই করো তাসমিয়া যে সেটা যেন হয়ে যাও। আর ওভারঅল মানে খুবই খুশি হইলাম ভাইয়া যে শুধু অনলাইন থেকে পড়ে তুমি চান্স পাইছো। এটা আসলে একটা বিরাট ব্যাপার, কারণ এই জিনিসটা কিন্তু অনেকেই বিলিভ করতে পারে না যে অনলাইন থেকে পড়ে আসলে চান্স পাওয়া যায়, এন্ড বুয়েটের ভাইয়া মতন জায়গায় স্পেশালি এত হাইলি কম্পিটিটিভ। হ্যাঁ বলো। ভাইয়া আমি একদিনও কোথাও অফলাইনে ক্লাস করি নাই, আমি আপনাদের B2M এ ছিলাম। অভিতার যত ফ্রি ক্লাস আছে আমার সবগুলা করা ছিল। হিমেল ভাইয়ের ক্লাস আমি করছি, একাডেমিকের যত ক্লাস ছিল সব আমার নোট করা ছিল। আর সঞ্জয় দার তো ক্লাস করছি। আর ভাইয়া আমি কোনোদিন চিন্তাও করি নাই যে আমার বুয়েটে আসবে। মানে আমার টার্গেট ছিল হয়তো সিকে রুয়েট আসতে পারে, কিন্তু ভাইয়া বুয়েটে আসছে। আমি আসলে, আপনি চিন্তা করবেন না আমি কতবার আমার রোল নাম্বারটা চেঞ্জ, মানে দেখছি যে আসলে এটা আমি কিনা। যাক, আজকের দিনটা আসলে মানে একটা স্বপ্নের মতন তোমাদের জন্য। And আমি জানি যে অনেক ক্ষেত্রেই মনে হবে যে আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে যেদিন রেজাল্ট দিছে এরকমই ঘুমাইনি রাতে, মানে ঘুম আসেও নাই। হ্যাঁ, মনে হয়েছে যে যদি ঘুমাই তাহলে যদি দেখি যে এটা আহ, স্বপ্ন ছিল তাইলে তো খারাপ লাগবে। তো স্বপ্ন যদি হয়েও থাকে স্বপ্নটা যেন দীর্ঘস্থায়ী হয়, না ঘুমাই। মানে এরকম মনে হয়েছিল আর কি আমার ক্ষেত্রে। তো তোমাদেরও ওই মুহূর্তটা পার হচ্ছে, এন্ড হোপফুলি তোমরা সবাই মানে সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা সেভাবে জ্ঞাপন করবা যে যার কারণে আজকে তোমরা সকলের, মানে শুধু তোমাদের স্বপ্নের জায়গায় তোমরা বসে আছো যে তা না, অন্য অনেকের স্বপ্ন কেড়ে কিন্তু তোমরা ওই স্বপ্নটার জায়গায় বসে আছো। তো অনেকের চাওয়ারটা পূরণ হয় নাই, বাট তোমাদের চাওয়াটা পূরণ হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। দোয়া থাকবে তাসমিয়া তোমার জন্য। ইনশাল্লাহ জি ভাইয়া। সংবর্ধনা অনুষ্ঠানেও দেখা হবে তোমাদের সাথে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া। ওকে, এরপর আছে আহমেদ নাহিয়ান। আহমেদ। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আহমেদ নাহিয়ান, শোনা যাচ্ছে তোমাকে। জি ভাইয়া, আমি একটু শুরু করতে চাই আর কি। আমি বলতে গেলে 22 ব্যাচের স্টুডেন্টই বলা চলে আর কি। আমি আচ্ছা। ওইভাবে 23 ব্যাচের কোনো ক্লাস ওইভাবে করিনি। আমি প্রথমে হলো যে এসএসসি পরীক্ষার যখন ফার্স্ট সিলেবাস দিয়ে দিছিল আর কি, ফেব্রুয়ারি হুম। মাসে 2021 সালে। হ্যাঁ। তারপর থেকে মানে আমাদের এক স্যার ছিল এসএসসি, সে ওই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে জারণ বিজারণের কিছু মানে সমতা করেছিল আর কি। তখন থেকে হুম। এই ইসের মানে ইন্টারের পড়াটা আর কি শুরু হয়েছে আর কি। আমি তখন ওই অনলাইনে সার্চ দিয়ে ওই আশিক শাহ ভাইয়ের কিছু ভিডিও দেখছিলাম আর কি, পরিমাণগত হুম। রসায়ন। ওই আমার ওইখান থেকে শুরু। তারপর থেকে আমি ইন্টারমিডিয়েট স্কুলের নতুন আপডেটেড যে ভিডিও গুলা পিডিএফ আকারে যে থাকে, মানে অ্যানিমেটেড ভিডিও, ওই শান্ত ভাইয়ের ম্যাথের ক্লাস ছিল, ত্রিকোণমিতি। তারপরে সিরাজি হুম। ভাইয়ের অন্তরীকরণ ক্লাস ছিল। তখন থেকেই মানে এগুলো করা শুরু করছিলাম আর কি। তারপর মোটামুটি ভালোই আগাইতেছিল। আমি এসইউ আহমেদের বই পড়া শুরু করছিলাম নরডামের ভাইদের কাছ থেকে শুনে। আমার বাসায় যে এসএসসি টিচার ছিল তারাই যেহেতু পড়াইতো, তাদের বলতাম কি যে এত মানে এসএসসি পড়াতে মোটামুটি পারি, তাহলে ইন্টারে পড়া মোটামুটি শুরু করে দিয়ে আর কি। তখন ভাইয়েরাই আমার বাসায় কিছু, ওই যে আমার বাসা হলো বরিশালে, এখানে যে টেক্সটাইলের কলেজ আছে, এখানে কিছু ভাই আমাকে পড়াইতো আর কি বাসায় কম্পিউটার এসে। তারাই মানে ওখান থেকে শুরু হয়েছে এইচএসসির পড়া। তারপর থেকে মানে অনলাইনে হলো যে আগে অত ভালো স্টুডেন্ট ছিলাম না আগে। 8 এর 9 9 10-এ মোটামুটি একটু রেজাল্ট হয়েছে স্কুলে। এর আগে অত ভালো স্টুডেন্ট ছিলাম না, মানে আমার এটা ছিল এরকম, আমি ইরেগুলার ছিলাম আর কি, ক্লাসে ডেইলি যাইতাম না, নিয়মিত যাইতাম না। আমার হলো কাভার করা লাগতে হলো ওই বাসায় টিচার দিয়ে, অথবা অনলাইনে আমি ওই ফাহাদ স্যারের ভিডিও দেখতাম, অথবা বিভিন্ন ক্লাস ক্লাস দেখতাম। ওগুলা দিয়ে আমি কাভার করতাম আর কি, নিয়মিত যাওয়া হইতো না, মানে আমি একটু ইরেগুলার ছিলাম আর কি।
আর এই অনলাইনে ক্লাস দেখে গিয়ে আবার অফলাইনে আবার ভালো আগে আগে ম্যাথ করে স্যারদের দেখাই দিতাম, স্যার পারতেছি, মানে তারা অবাক হয়ে যেত যে ক্লাসে আসে না কিন্তু পারে। তারপর ওইখান থেকে মানে মোটামুটি ওই বললাম তো 21 সালের এপ্রিল থেকে এইচএসসি পড়া শুরু করছি। তারপর ওইখান থেকে আস্তে আস্তে এই তখন করোনার ভিতরে হিমেল ভাই ক্লাস দেওয়া শুরু করছে অন্তরীকরণ। অপার ভাই তখন তার প্লে লিস্টটা শেয়ার দিছিল আর কি। আমি আর কি শুয়ে বসে সারাদিন ওই ক্লাসগুলো দেখতাম, বুঝতাম না কিন্তু প্রথম প্রথম ওই এরকম শুয়ে শুয়ে দেখতে থাকতাম যত ক্লাস আছে অনলাইনে। অপর ভাইয়ের ব্যাংকিং এর যে ওগুলা দেখতে থাকতাম। ওই যে অপূর্ব ভাই যে চেয়ারে বসে যে নাড়াইছে, ওই জড়তার ভাই অমুকের প্লে লিস্টটা দেখছিলাম। মানে ওইখান থেকেই শুরু। আমার একটু ভালো লাগতেছিল যে আগে আগে শেষ, আমার একটা চিন্তা ছিল যে আগে আগে শেষ করে রাখবো সব টপিক গুলা, যেন পরে মানে ক্লাসে গিয়ে একটা থাকতে পারে আর কি, কনফিডেন্স থাকতে পারে, সবার আগে যেন একটা কিছু মানে করে ফেলতে পারি আর কি। তখন থেকে তারপরে হলো যে ওই 22 ব্যাচের যে ইন্টারমিডিয়েট স্কুলের কোর্স ছিল সেটা দেখি ইউটিউবে পাওয়া যাচ্ছে আর কি। ইউটিউবে বিভিন্ন ক্লাস ক্লাস আছে। আমি ওখান থেকে অন্তরীকরণের ক্লাস, তারপরে ত্রিকোণমিতি ক্লাস, অপর ভাইয়ের তাপগতিবিদ্যা, বিভিন্ন ক্লাস আর কি দেখে বসলাম অনলাইন থেকেই। তারপর ওই কাজী রাকিবুল ভাইয়ের বিভিন্ন ক্লাস আর কি শুয়ে বসে দেখে ফেলতাম, ওই বিভিন্ন স্লাইডের যেগুলো ছিল। আহ, তারপর মানে ওই, আস্তে আস্তে তারপর নরডাম কলেজের মানে এসএসসি পরীক্ষা হয়ে যায়, মোটামুটি ভালো নাম্বার পাই, 300-তে 300 পাইছিলাম। তারপরে হলো যে নরডাম কলেজে ভর্তির জন্য কোচিং এ ভর্তি হয়েছিলাম। তারপর ওই সময় তো আমি তো ইরেগুলার ছিলাম, কোচিং এ যাইতাম না তখন। ওই যে আমাদের ভাবি নোয়া ভাবির ক্লাস গুলো করতাম ম্যাথে, এসএসসি যেগুলো আছে প্লে লিস্ট, ওই ক্লাসগুলো সবগুলো করে ফেলছিলাম আর কি নোট করে। এজন্য মানে বেসিকটা আরো ক্লিয়ার হয়ে গেছে। তো পরীক্ষা হয়েছিল নরডামের শর্ট সিলেবাসে, কিন্তু আমি ফুল সিলেবাসটা আবার একবার পুরোটা দেখছি, আর সাথে সাথে আবার এইচএসসি এর পড়াও পড়তেছিলাম। মাঝখানে হলো যে নরডামের কিছু স্যাররা অনলাইনে পড়াইতো, তো বড় ভাইদের কাছে থেকে জেনে তাদের কাছে মানে ভর্তি হয়েছিলাম আর কি। ওইখান থেকে বিভিন্ন ক্লাস টাস করছি, ভাবছি যে নরডামে পড়তে হবে। আলহামদুলিল্লাহ নরডামে চান্স পেয়ে গেছিলাম। পরে প্রথমে যখন ক্লাস ক্লাস করি দেখি অফলাইনে, তখন দেখি সব আগে থেকেই পারি, আমার মানে আর কিছু নতুন লাগতেছে না আর কি, সব বোরিং লাগে আর কি। সব তো আগেই পারি, আমার সময় নষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। তারপর আমি আমার বন্ধুদের আর কি বুঝাই দিতাম বিভিন্ন তরতামুখের কিভাবে এগুলো বের করে, সমান্তরাল হলে কি হয়, লম্ব হলে কি হয়, এগুলো আমি দেখাই দিতাম ক্লাস। এবার স্যারই একদিন আমাকে একটা মানে ধাবার দিয়ে বলছে যে তুমি কি টিচার? না, আমি টিচার। সরলরেখার বিভিন্ন ক্লাস ক্লাস আর কি বিভিন্ন আগে আমি আগেই করে ফেলতাম, বন্ধুদের আগে বুঝাই দিতাম, তারাই আমার কাছে আসতো আর কি, এটা কি হবে, এটা কি হবে, আমি এভাবে বুঝাই দিতাম। তারপর মোটামুটি কলেজেও সবসময় ভালো রেজাল্ট করছি। প্রথম দিকে তো ওই ঘুরে ওই যে কলেজে গেছি ঘুরছি, ওইভাবে নতুন কিছু পড়া হয়নি। আস্তে আস্তে এমনি পড়তেছিলাম অনলাইনে, অফলাইনে আর নতুন করে পড়া হয়নি। তারপর হলো যে কলেজে মোটামুটি আর কি র্যাঙ্ক 100-র কাছাকাছি ছিল। আহ এইচএসসি তেও পরীক্ষা ভালো হয়েছে, স্কলারশিপ পাইছি। মোটামুটি ভাবছিলাম যে সিইসিটি বলি তো বুয়েটে এগুলো কোনো ব্যাপারই না, মানে কনফিডেন্স এত বেড়ে গেছিল। আর ইচ্ছাও ছিল যে এগুলো তো পাওয়া তো ব্যাপার না, আস্তে আস্তে পড়ে যাই। আর 22 বছর ক্লাস গুলো হইলো যে আমি ওই একাডেমিকের সময় ওই 22 বছর কোর্সে ভর্তি হয়ে এসিএস এর এডমিশনে আর কি ভর্তি হয়ে মানে ওই ক্লাস গুলো সবগুলো নোট করে করে ফেলছিলাম। তুষার ভাই হয়তো সিএডি করতে গেছে, ভাইয়ের ক্লাস গুলাও পড়ছি, সব ম্যাথ ক্লাস গুলো। ভাইয়ের ওই যে বিভিন্ন ক্লাসে বিভিন্ন মজা করতেন, ভালো লাগতো। ওই যে হাউস ওয়াইফ বলতো, বিভিন্ন মানে বিভিন্ন টপিক, মানে খুব ভালো লাগতো আর কি, বোরিং লাগতো না। বিভিন্ন অনেক ক্লাস গুলো খুব ভালো মতো করছি। মানে আমার মনে হইতো যে আমি আগাই যাচ্ছি সবার চেয়ে, আমি সবার চেয়ে একদম আগাই আছি এরকম ভেবেই মানে একটা কনফিডেন্স কাজ করতো। কলেজেও যেহেতু মানে কুইজ টুইজ এগুলো কোনো ব্যাপারই ছিল না, এসইউ আহমেদের বই মুখস্থ করে কুইজে কতগুলো 100 পেয়ে গেছিলাম, ম্যাথে বিশেষ করে। মানে মোটামুটি ভালোই চলতেছিল আর কি। পরে এডমিশনের সময় অনেক বেশি পরিশ্রম করছি, ক্লাস করি নাই আমি, অনেক বাইরের প্র্যাকটিস, বিভিন্ন আমাদের এসএস এর 23 বছর যে ক্লাসের স্লাইড গুলো ওগুলো প্র্যাকটিস করতাম আর কি। মানে ক্লাস করতাম না, আমি ভাবছি আমি ক্লাস করা বাদ দিব, আমি শুধু প্র্যাকটিস করব। আমি এসিএস এর যে ক্লাসগুলো পূর্ব নতুন স্লাইড গুলো আবার করতাম, প্র্যাকটিস করতাম। তারপরে রাকিবুল ভাইয়ের ক্লাসগুলোর আবার এই প্রশ্নগুলো আবার প্র্যাকটিস করতাম আর কি। উদ্বাসে মোটামুটি 200 থেকে 300 ভিতরে র্যাঙ্ক আসতো আর কি উইকলি। তখন আরো কনফিডেন্স আরো বেশি থাকতো, ছেলে পেলেদের মানে বলতাম যে এই হয়েছে, মানে একটা আলাদা একটা ভাবসাব ছিল। কিন্তু শেষ পর্যন্ত হইলো যে আর আশানুরূপ ফলাফল হয়নি আর কি। আমার হলো যে আইপি আসছে বুয়েটে। মানে ওই যে আশা ছিল যে সিএসি টিফলি কোনো ব্যাপার না, ওই পরে আমরা মানে প্রথমে হ্যাপি ছিলাম না প্রথমে রেজাল্ট দেখার পরে। পরে হলো যে আমার রুমমেট সে হলো বরিশাল জিলা স্কুলের
মানে আমরা আমরা হলো তিনজনে বৈশা জিলা স্কুলে ছিলাম। একজনে এসিএস এ ক্লাস করতো না, শুধু কোশ্চেন ব্যাংক সলভ করতো। সে অন্য কোথাও ভালো অত র্যাঙ্ক করে নাই আর কি, 3700 3800 সিকিউরিটি, কিন্তু বুয়েটে 1280 কততম হয়েছে আর কি। আর যে সব ক্লাস করছে, সব প্র্যাকটিস করছে, কিন্তু সে লাস্ট পর্যন্ত আর কি তার ভাগ্য ওইভাবে সাড়া দেয়নি, সে চান্স পায়নি বুয়েটের। সে ওই সিকিউরিটি মানে ভালো র্যাঙ্ক করছে, 700তম হয়েছে। কিন্তু এটা দেখতেছি লাস্ট পর্যন্ত লাক একটা বড় একটা ফেভার করে আর কি, যার মানে ভাগ্য যেটা লেখা আছে ওইটা হবেই। এখন ওইভাবেই এখন মেনে নিয়েছি আর কি। এখন আমার র্যাঙ্ক আসছে 1028। এখন আইপি টা আসছে, আর এখন মাইগ্রেশনে কেমিক্যাল আসতে পারি কিনা এটা একটু জানার ছিল। আর কেমিক্যাল আর আইপি এর মধ্যে একটু প্রথমত আমি বলি যে কংগ্রেচুলেশন আসলে আহমেদ নাহিয়ান। আইপি কিন্তু বেশ ভালো সাবজেক্ট। আইপি কিন্তু আমাদের সময় নাম্বার 3 ছিল, মানে ট্রিপলিসিএস এর পরে 3 নম্বরে আইপি শেষ হইতো, তারপরে হচ্ছে মেকানিক্যাল, তারপরে কেমিক্যাল, এভাবে যেত। তো এখন আইপির সিট বাড়ানোতে আইপিটা একটু পরে যেও শেষ হচ্ছে, কিন্তু তার মানে কিন্তু এই না যে আইপি সাবজেক্টের ভ্যালু কম। আইপি তে আমাদের সাথে যারা ছিল, আমি যদি তাদের স্ট্যাটিস্টিক্স বলি, তাদের মধ্যে মোস্টলি বেশিরভাগই তোমার হচ্ছে বাইরে আছে। আর যারা দেশে আছে তাদের দেশেও যারা আছে তারা সব মাল্টি ন্যাশনাল কোম্পানি এমএনসি গুলাতে ভালো ভালো পজিশনে আসলে চাকরিতে আছে। আইপি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট বলা হয় যে সাবজেক্টটাতে হচ্ছে কাইন্ড অফ কি ইঞ্জিনিয়ার প্লাস বিজনেস বোঝে। মানে বলা যায় হচ্ছে আইবি এর একটা পোর্শন হচ্ছে বুয়েটে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে আইপি। মানে এভাবে চিন্তা করা হয় আর কি আইপি সাবজেক্টটাকে। সো এই সাবজেক্টটা কিন্তু তোমার কর্পোরেট ওয়ার্ল্ডে ভালো ডিমান্ড। মানে তুমি মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলাতে এই আইপি সাবজেক্টের কিন্তু বেশ ভালো একটা ডিমান্ড আছে। আর বাইরের দেশেও কিন্তু অনেকে যায় সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা বা এগুলো করতে, বাইরের দেশেও কিন্তু অনেকে যায়। তো আমি বলবো যে এই সাবজেক্টটা কোনোভাবেই কম ভাবে দেখলেই কম, কিন্তু আসলে কিন্তু কোনোভাবে কম ভাবে দেখার কিন্তু সুযোগ নাই। তুমি যদি এই সাবজেক্টের অ্যালামনাই বেস দেখো তাহলেই তোমার এক চোখ খুলে যাবে। সত্য কথা যে অ্যালামনাই বলতে যারা এই সাবজেক্ট থেকে পাশ করছে এবং তারা আজকে কই আছে, তাদের পজিশন গুলো একটু দেখি, তাহলেই কিন্তু তুমি বুঝবা যে না, আমি তো এই সাবজেক্টটা খামাখা ছোট ভাবতেছিলাম। বাট এই সাবজেক্টটা তো ছোট ভাবার কোনো ইয়াই না, কোনো কারণই নাই। তো বাংলাদেশে যে জিনিসটা হয় যে সিইসি ট্রিপলির প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন থাকে, এটা হয়ে আসছে। অ্যান্ড অ্যাকচুয়ালি সাবজেক্ট গুলা ভালো, কিন্তু তার মানে কিন্তু এটা না যে বাকি সাবজেক্ট গুলা কোনো অংশে কম। তো আমি বলবো যে এখন যদি মনটা খারাপ করে রাখো, বা তুমি যদি এই সাবজেক্টে পড়াশোনার সময়ও প্রথম দিক দিয়ে একটু মন খারাপ থাকে, তাহলে এটা ওভারঅল তোমার এই সাবজেক্টটাকে প্রতি ভালোবাসা তোমার জন্মাবে না এক। আর সাবজেক্টের প্রতি ভালোবাসা না জন্মাইলে তুমি কিন্তু ভালোও করতে পারবে না এটাতে। রেদার যারা দেখবে এই সাবজেক্টটাকে শুরু থেকেই গ্রহণ করে নিছে ভালোভাবে, তারা কিন্তু বেশ অনেকটা আগায় যাবে। আর জাস্ট একটা টার্ম ফাইনাল, বুয়েটের 6 মাসে একটা টার্ম হয়, তো একটা টার্ম ফাইনালের রেজাল্ট হয়তো দাও, ওই রেজাল্টের পরে দেখবা আর কেউ সাবজেক্ট নিয়ে আলাদা কথা বলেন। মানে সাবজেক্ট এটা পাইলাম ওইটা পাইলাম এগুলা কনভার্সেশনের কোনো টপিকই থাকে না। এই কনভার্সেশনের টপিক থাকে এটা জাস্ট যারা শুধুমাত্র নতুন চান্স পাইছে তাদের মধ্যে 2-3 মাস। আর একটা টার্ম ফাইনাল রেজাল্টের পরে তো এটা আর কোনো কনভার্সেশনের টপিকই থাকে না, বরং তারপরে যার যার সাবজেক্টে কার হাই সিজিপিএ কার লো সিজিপিএ এগুলা নিয়ে কথাবার্তা। আবার এই ফেজটাও শেষ হয়ে যায় কখন, বুয়েটে যখন ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারে যখন যাবা, তখন দেখবা যে অমুক জিআরই দিয়ে দিছে, অমুকের ওই জায়গা থেকে অফার আসতেছে, অমুক ওই জায়গায় ইন্টারভিউতে বসছে। এই জিনিসটা আবার গ্রাজুয়েশনের পরে দেখবা আলাদা চিত্র, যে ও এটা করে ফেলছে। তখন দেখা যায় যে যার সিজিপিএ মোটামুটি কমও ছিল, সেই সবার আগে চাকরি পেয়ে ফেললো, সেই সবার আগে কাজ করে ইয়ে করে ফেললো। আবার বিসিএস যারা যায় তারা দেখা গেল যে অমুকের বিসিএস হয়ে গেছে, এই টপ পজিশনে বিসিএস হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে জীবনের এক একটা ধাপ। তো আজকে যেটা মনে হচ্ছে যে আমি বুঝি পিছায় গেলাম, কিন্তু আসলে এটা যে কোনো ম্যাটারই করে না, এটা আসলে কয়েকটা বছর পার হলেই বুঝতে পারবা। আর যে কোনো হ্যাঁ, সাবজেক্টে যখন আরেকটা শুরু বছর হয়, ছিল আর কি। আমি আরেকটা ছোট্ট করে একটা জিনিস বলি, জি যে জি জি। কোনো সাবজেক্টে যখন শুরু করবা তখন কিন্তু পজিশন কি ওইটার অনুসারে এমন না যে তোমার সিজিপিএ কম হবে, ওইটা অনুসারে এমন না যে তোমার স্টার্টিং পয়েন্টটা জিরো না, মাইনাস থেকে শুরু করতে হচ্ছে। সবারই কিন্তু স্টার্টিং পয়েন্ট জিরো।
যেদিন বুয়েটে ক্লাস শুরু হবে সেদিন কিন্তু সবাই জিরো থেকেই আবার একটা কম্পিটিশনে দৌড় শুরু করলো। হ্যাঁ, তো জি ওইভাবে তুমি চিন্তা করে যেই সাবজেক্টেই পড়ো না কেন সেই সাবজেক্টে তুমি তোমার টার্গেট থাকবে আমি এই সাবজেক্টটা পাইছি, এই সাবজেক্টের শেষটা দেখে ছাড়বো, এই সাবজেক্টের সর্বোচ্চটা অর্জন করব। এই মন মানসিকতা নিয়ে তুমি যদি সাবজেক্টে পড়াশোনা শুরু করো, তুমি নিজেই জাস্ট 3 বছর 4 বছর পরে আমাকে থ্যাংক ইউ দিবা, বলবা যে ভাই আপনার কথাটা শুনছিলাম এন্ড আমি এই সাবজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারছি ফ্রম ভেরি ফার্স্ট ডে, এন্ড আমি এই সাবজেক্টটাতে আজকে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করলাম। তো এই টাইপের কনভারসেশন গুলা খুবই কমন। হ্যাঁ, তো এই কনভারসেশন গুলারও পার্ট আমরা হইতে চাই। আর তোমরা ওভাবেই আসলে চিন্তা করো যে যেই সাবজেক্টই পাইছো না কেন সেই সাবজেক্ট নির্বিশেষে আগাও। বইটা কিন্তু এরকম একটা গ্রুপও আছে, মানে মিম বানায় যে সাবজেক্ট সাবজেক্ট মারামারি বিভিন্ন মিম ট্রল এগুলা হয়, তখন কিন্তু বরং আরো দেখবা যে সিইসি ট্রিপলি ওদের নিয়ে বেশি মিম বানায়, ওদেরকে নিয়ে বেশি মানে মক করে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে মানে ওই ইনিশিয়াল যে প্রাইড মোমেন্টটা এটা শুরুর দিকেই থাকে, পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো আর ইয়া থাকে না। যদি সাবজেক্ট এরকমই হইতো তাহলে তো সবাই ধরো সিএসসি ইঞ্জিনিয়ার হইলো বাংলাদেশে আছে, বা সবাই ট্রিপল ইঞ্জিনিয়ার হইলো, তাহলে বাকি কাজ কি লাগবে না? বাকি কাজও তো লাগবে, সব কাজেরই মূল্য আছে। হ্যাঁ, তো এখন তোমরা ওইটাই যে যেই সাবজেক্টই পাইছো না কেন সেই সাবজেক্টের সর্বোচ্চ অর্জন করো। বুয়েটে কোনো একটা সাবজেক্ট অকারণে আসে নাই, বুয়েটে কোনো একটা সাবজেক্টের সিট সংখ্যাও অকারণে কিন্তু ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারে না। এটা কিন্তু দেশের একটা কতটুকু ডিমান্ড আছে সেই অনুসারেই কিন্তু সরকারি ইউনিভার্সিটি গুলার সাবজেক্ট যেটা লাগবে সেটা আসে, এবং সেই সাবজেক্টগুলোতে সিট সংখ্যাও কিন্তু সেভাবে নির্ধারিত হয়। তো তোমাদের প্রত্যেকেরই এক একটা ভ্যালু আছে, প্রত্যেকেরই কিন্তু এক একটা মানে প্রয়োগের জায়গা আছে, দ্যাটস ওয়াই কিন্তু তোমরা প্রত্যেকে আজকে এক একটা সিট অর্জন করলা। তো ওভাবেই চিন্তা করবা and ওভাবে চিন্তা করেই পড়াশোনা করবা। হ্যাঁ, বলো জি ভাই, ওই যে আহমেদ। আমার হলো যে আইপি এর আগে বায়োমেডিকেল দিয়েছিলাম, এর আগে হুম। দিয়েছি কেমিক্যাল। এখন কেমিক্যাল মাইগ্রেশনে কি এটা আসতে পারে, মানে এমনি এমনি সিট আছে? আগের বছর এই সিটে চান্স পেয়েছে কেমিক্যাল, বাট এর আগে তো দিয়েছিলা বায়োমেডিকেলে আবার বায়োমেডিকেল আসে নাকি? নাই। জি, মানে আমার নর্মালি আইপি তো এরকম এর আগে বায়োমেডিকেল। রাকিব, হিমেল নর্মালি কি এমনি র্যাঙ্কটা টানে না যে যেই সিরিয়াল অনুসারে দিছে সেটা আগে দেখে, আগের ডাকটা? হ্যাঁ, 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 মানে এরপর তোমার দেখবে যে বায়োমেডিকেলে তোমার চান্স হবে কিনা, মানে ওখানে সিট হুম। ফাঁকা আছে কিনা। যদি সিট ফাঁকা থাকে তাহলে বায়োমেডিকেলে চলে যাবে, আর না এরপরে যদি দেখে যে আইপি তে মানে কেমিক্যালেও ফাঁকা আছে তাহলে কেমিক্যালে যাবে। মানে আমার মানে হলো যদি যে এরকম হয় যে বায়োমেডিকেলে তো আর বায়োমেডিকেলে, আসবেই না, এটা এই র্যাঙ্কে আশা করা যায় না, বায়োমেডিকেলে তো কিন্তু আসবে না, বায়োমেডিকেলে সিট ফাঁকা নাই, কিন্তু কেমিক্যালে সিট ফাঁকা হয়েছে, বাট ও এক প্রায়োরিটি আগে, ওইটা কি জাম্প করবে? কেমিক্যাল চলে আসবে, হ্যাঁ কেমিক্যাল চলে আসবে। আচ্ছা, তাহলে তো চলে আসতে পারে। ভাই তাহলে মানে কেমিক্যাল কেমিক্যালে ফাঁকা থাকলে কেমিক্যাল আর আইপি এর মধ্যে ভাই এটা মানে কোনটা কিরকম ভাবে কি ডিসাইড করা যায়? মাইগ্রেশন কি দুইটা অপশন আমি আছে? যদি পার্থক্য বলি জাস্ট সিম্পলি, মানে মোটা দাগে এমনিতে তো সবগুলো সাবজেক্ট দিয়েই সবকিছু করা যায়, কিন্তু ফার্স্ট অফ অল জি হ্যাঁ, জি। এমন না যে একটা সাবজেক্ট হয়ে গেছে মানে লক হয়ে গেছো তুমি তুমি আর নড়তে পারবে না, ওরকম কিছু না। যে কোনো একটা সাবজেক্ট থেকেও দেখবা যে পরে আরেকটা সাবজেক্টে সুইচ করে কিন্তু মানুষ। হ্যাঁ, তো আমি যদি বলি যে সিভিল থেকেও গুগলে যায় এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু যায়, এরকম কিন্তু এক্সাম্পল আছে বুয়েটে। তারপরে ট্রিপলি থেকে তো যাচ্ছেই অহরহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। তো এই জিনিসগুলো কিন্তু আমি বললাম যে যে কোনো একটা সাবজেক্ট থেকেও যে কোনো একটা কিছু আসলে অর্জন করা যায়। তারপরে যদি আমি বলি যে মোটা দাগে পার্থক্য, আইপিটা বললামই তো একটু আগে যে এটা বিজনেস, মানে ইঞ্জিনিয়ারিং এর সাথে প্রোডাকশন রিলেটেড বিজনেস যেগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো আছে সেগুলোর বিজনেস পার্টটাও এটা কভার করে। আর অন দা আদার হ্যান্ড কেমিক্যালটা হচ্ছে একদম প্রোডাকশন এন্ড, যদি তুমি কেমিক্যাল রিলেটেড ইন্ডাস্ট্রি গুলার কথা চিন্তা করো। আর মোস্টলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টে যারা, তারা রিসার্চ ওরিয়েন্টেড জিনিসপত্র বেশি করে, মানে বাইরের দেশে স্কলারশিপ বা পিএইচডি গুলো রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোতেই হয়। আর আইপি তে যারা পড়াশোনা করে তারা ওখানে যাইতে পারে না যে তা না, তাদেরও রিসার্চ হয়, অনেক কিছুই হয়, বাট তাদের ক্ষেত্রে আমি যেটা ট্র্যাক রেকর্ড দেখি মোস্টলি দেখা যায় তারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা, মানে কর্পোরেট যে জব আছে সেই ডোমেনটাতেই বেশিরভাগ স্টুডেন্টরা প্রবেশ করে। তবে বিসিএস প্রত্যেকে মানে এটা আপ টু ইন্ডিভিজুয়াল চয়েস, যে
অনেকে চয়েস করে যে না আমি বিসিএস দিব, তখন আর সাবজেক্টের কোনো ম্যাটারই করে না। তখন জেনারেল ক্যাডারে সবাই সেম গ্রাউন্ড থেকে প্রিপারেশনে, সবাই সেম গ্রাউন্ড থেকে পার্টিসিপেট করে। আর বাইরের দেশেও এমন না যে আইপিএ থেকে রিসার্চ ওরিয়েন্টেড যাওয়া যায় না, যাওয়া যায়। আর কেমিক্যাল থেকেও এমন না যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আসা যায় না, সেটাও আসা যায়। ওইটাও ডিপেন্ড করে তোমার ইসিএ অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলা কেমন ছিল, সেটার উপরে বেস করেও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকেও অনেকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করে। অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকেই প্রত্যেকটা জিনিস করার সুযোগ আছে। আমি যেটা বললাম এটা হচ্ছে অন এভারেজ যেটা হয়ে থাকে সেটা। আইপি থেকে মাল্টিন্যাশনাল কোম্পানি মানে কর্পোরেট জবগুলোতে মোস্টলি, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে রিসার্চ এই রিলেটেড ফিল্ডগুলোতে মোস্টলি। আহ, হ্যালো আহমেদ, তো আশা করি তুমি বুঝতে পারছো। তো আমরা সাইম পরবর্তী জনের কাছে যেতে পারি। জি ভাইয়া, সো এরপরে আছে আমাদের সাথে লিসান। লিসান, তুমি বলতে পারো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নিসান, বলো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি নটরডেম কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি এবার, বুয়েট ভর্তি পরীক্ষা। আহ, আমার র্যাঙ্ক হচ্ছে এর থেকে আসছে 956তম। এমআইএসটি তে পরীক্ষা দিচ্ছি ভাই, ওখানে 139তম আসছে আলহামদুলিল্লাহ। আর বুটেক্সে 266তম। সিকের ওয়েট 1411। আর ঢাবিটা বাকি আছে আর কি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমার যেহেতু সেহরির সময় হয়ে গেছে, খুব বেশি বলবো না ভাইয়া। আমার হ্যাঁ লিসান, বুয়েট। একটু তাড়াতাড়ি। জি ভাইয়া, বুয়েটের খবরটা মানে বুয়েটের নামটা প্রথম শুনছিলাম আমি হচ্ছে মানে ক্লাস 4-5 আমার একজন স্যার বলছিল। তো ওনার ইয়ে থেকে আমি আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকি, বলতে মানে মেন্টালি প্রিপারেশন নিতে থাকি আর কি। আর ক্লাস 7-এ যখন আমি উঠলাম, 7 বা 8-এ, তখন আমি প্রথম নটরডেম কলেজের নামটা শুনলাম। ওই যে পোস্টারে দেখতাম যে নটরডেম থেকে প্রচুর পরিমাণে ছেলে পেলে বুয়েটে চান্স পাইতেছে। তো ওখান থেকে নটরডেমে পড়ার ইচ্ছা। আর আমার এসিএস এর সাথে জার্নিটাও কিন্তু ভাইয়া নটরডেমে অ্যাডমিশন কোর্সটা থেকে শুরু হয়েছে। ইমন ভাইয়া আছে কিনা আমি ঠিক জানি না, সম্ভবত নাই এখন। ইমন ভাইয়ার ক্লাস দিয়ে আমার এসিএস এর সাথে জার্নিটা শুরু। এন্ড ফরচুনেটলি ভাইয়া, ইমন ভাইয়া যে গ্রুপ থেকে পড়াশোনা করছে এনডিসি তে, আমিও ওই গ্রুপেই আহ মানে পড়াশোনা করছি আর কি। গ্রুপ 13-এ ছিলাম আমি। তো ভাইয়া আমার একাডেমিক মানে ক্লাস 10 পর্যন্ত মোটামুটি ক্লাসে টপ 10-এই থাকতাম একদম, মানে মোটামুটি অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টই বলা যায় আর কি। আমার ইন্টারমিডিয়েট লাইফে যখন মানে আমি এনডিসি তে চান্স পাই, এই পরে মানে এরপরে আমার লাইফের স্ট্রাগল যদি বলি আর কি, স্ট্রাগলটা আমার তখনই শুরু হয়। আমার নতুন পরিবেশ। আমি টেকনিক্যাল বলা যায় যে আমি আহ, মানে কি পড়তে হবে ভাই, আমি এনডিসি তে চান্স পাওয়ার পরে মানে কি বই পড়তে হবে, কোন রাইটারের বই পড়তে হবে, ওগুলো ঠিক মতো জানতাম না। অথচ আশেপাশে দেখতাম যে অনেকে, আমাদের পাশে অনেকে দেখতাম যে মানে ম্যাথ কেতাবুদ্দিন স্যারের বই সলভ মানে তাদের ইয়াতে স্কুল লাইফে থাকতেই শেষ করে আসছে। ওই যে করোনা টাইমে যেই কোভিড প্যান্ডেমিকের সময় যে টাইমটা ছিল, ওই সময় শেষ করে আসছে। তো মানে আমার প্রথম থেকে স্ট্রাগল করা শুরু হইলো। প্রথম থেকে মানে কোনো কুল কিনারা পাইতাম না। তারপরে কলেজের প্রেশার তো শুরু হলোই, কুইজ, ল্যাব আর এনডিসির এক্সট্রা প্রেশার যেগুলো আছে সব মিলে মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল। And কলেজের র্যাঙ্ক মানে আমাদের নটরডেমে 1000-এর বাইরে যারা থাকে ওদেরকে হাজারি বলে আর কি। তো আমি মোটামুটি সফলভাবে সবসময় হাজারি ক্লাবেরই সদস্য ছিলাম ভাইয়া, কখনো টপ 1000-এর ভিতর ঢুকতে পারিনি। তো মানে অলওয়েজ ডিপ্রেস থাকতাম যে মানে বুয়েটের স্বপ্ন দেখতেছি আর এখন আমার র্যাঙ্ক হচ্ছে এরকম। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে মানে আমি কখনো র্যাঙ্কটাকে মানে উপরের দিকে বুস্ট আপ করতে পারি না। আমার সবসময় র্যাঙ্ক দেখা গেছে প্রথমে 1000 ছিল, এরপর 1200, এরপর 1300, মানে নিচের দিকে নামতেছিল। তো ভাইয়া মানে এনডিসির এত প্রেশারটা আমি নিতে পারতাম না। আর আমি মানে একাডেমিক লাইফে মানে খুব বেশি মানে একদম আপের লেভেলের স্টুডেন্টও না আমি। কোন রকম হয়তো দেখা যাচ্ছে সারা বছর কম্পিটিশন করতাম, বিভিন্ন অলিম্পিয়াড করতাম, আর হয়তো পরীক্ষার আগের 1 মাস পরে কোন রকম রেজাল্ট ভালো করতাম। তো এনডিসি তে আসার পরে মানে যেহেতু প্রেসারে পড়ে গেছি আমি, মানে মোটামুটি খাপ খাইতে খুবই কষ্ট হয়েছে আমার। তো গেল আলহামদুলিল্লাহ, একাডেমিক লাইফটা কোন রকম পার করলাম। টেস্টের পরে মানে ভাই আমার তখন এভারেজ মার্ক মানে 40-45% থাকতো, এরকম ছিল। তো এরপর যাই হোক, এইচএসসির আগে 3 মাস হাতে নিয়ে আমি মানে পুরো ডেডিকেশন, এসিএস এ সম্ভবত এএসডি গ্রুপে অপার ভাইয়ের একটা পোস্ট দেখে মোটামুটি মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলাম 3 মাসে। এন্ড আলহামদুলিল্লাহ মানে এইচএসসি তো আমার এভারেজ পিসিএম 93% ইয়ে করে ফেলি, 94% ছিল আমার। তো এরপর অ্যাডমিশন জার্নি শুরু। অ্যাডমিশন জার্নিতে আমি প্রথমে আহ অনেস্টলি আসলে আমি এসিএস এর কোর্সটা কেনার জন্য মানে আব্বুর কাছে কোনো টাকা চাই না, আমি বৃত্তির টাকা দিয়ে এসএস এর কোর্সটা কিনছিলাম। কারণ সামনে ওই যে পরবর্তীতে হয়তো উদ্ভাসের কোর্সে ভর্তি হতে হবে, অনেক টাকার ব্যাপার।
তো এসএসসির কোর্সের কথা আমি আব্বুকে কখনো বলি না, বৃত্তি টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। তো ভাইয়া অ্যাডমিশন কোচিং গুলো শুরু হওয়ার পরে আমি মানে খেয়াল করলাম আমাদের সাথে আশেপাশে যেহেতু টপারদের আনাগোনা, তো টপাররা সবাই উদ্ভাসেই মানে ক্লাস শুরু করতেছে, উদ্ভাসে ক্লাস করতেছে রেগুলারলি। তো আমাদের সময় আবার একটা উদ্ভাস একটা হাইপ ক্রিয়েট করলো যে আমাদের অনেকের মানে গুরু হয়তো উনি 2003-4 সাল থেকে পড়াশোনা করাইতেছে উদ্ভাসে ম্যাথ টিচার হিসেবে উজ্জ্বল ভাইয়া, সবারই গুরু টাইপের। তো উনি আসার কারণে মানে আমরা অনেকটা খুবই এক্সাইটেড ছিলাম ওনার ক্লাস করার জন্য, মানে মোটামুটি ইয়ে ছিলাম। আমি আর পার্সোনালি রাকিব ভাইয়ার চ্যানেলের খুবই প্রথম থেকে মানে একজন সাবস্ক্রাইবার বলা যায়, একদম প্রথম থেকে রাকিব ভাইকে ফলো করতাম। তো রাকিব ভাইয়ের এমসিকিউ ক্লাসগুলো আমার ইউটিউব থেকে প্রথম থেকে করানো ছিল। তো ভাবলাম যে, আর এমনিতে আলহামদুলিল্লাহ ম্যাথে আমার বেসিকও ভালোই ছিল। তো ভাবলাম যে হ্যাঁ, ম্যাথ যেহেতু ভালোই আছে উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কন্টিনিউ করি। আর এসিএস এর স্লাইড আমি রেগুলারলি দেখতাম, স্লাইড দেখে দেখে ইয়ে করতাম। আর এসিএস এর ম্যাট্রিক্স করছিলাম, আর তারপরে ডিফারেন্সিয়েশন দেখছিলাম স্লাইড রাকিব ভাইয়ের, ইন্টিগ্রেশন দেখছিলাম অভি ভাইয়ের। তো এসি ভাইয়া উদ্ভাসে ম্যাথ ক্লাস করতে গিয়ে মানে আমি উজ্জ্বল ভাইয়ের ক্লাসের সাথে খুব ভালোভাবে মোটামুটি ইয়ে করতে পারছিলাম, বাট ভাইয়া পাশে আমি আসলে বলতে চাইতেছিলাম না, বাট ভাইয়া জুনিয়রদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাইতেছি আর কি, যে আহ, অন্য একজন টিচার ছিল। আহ উনি আসলে বলার ঠিক হইতেছে না ভাই, আমি সরি প্রথমে, বাট মানে এতটা ইরিলেভেন্ট কন্টেন্ট মানে পড়াইতো যে মানে আমি যদি বলি আমার অ্যাডমিশনে এখন র্যাঙ্ক আসছে 956, অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। বাট আমার এক্সপেকটেশন ছিল আমার ভাইয়া 400 থেকে 500-র ভিতরে আমি একটা ভালো র্যাঙ্ক করবো ইনশাল্লাহ, মেকানিক্যাল বা ট্রিপলি যদি আসে পড়বো। বাট ভাই আমার কন্টেন্ট মানে নিজের নোট বানানো যেটাকে বলে, ম্যাথের নোটটা আমার খুবই বাজে হয়েছে শুধুমাত্র ওই টিচারটার কারণে। ওনার কন্টেন্টটা মানে আমি জানি না, একজন টিচার 10 বছর ধরে পড়ানোর পরে মানে ভাইয়া আসলে স্টুডেন্টদের কি লাগবে সেটা যদি না তিনি বুঝাইতে পারে, বা তিনি যদি সেটা না বুঝে, তাহলে আসলে আহ কি বলবো ভাইয়া, যাই হোক একজন টিচারকে নিয়ে এসব বলা ঠিক হয়েছে না, বাট জুনিয়রদের জন্য আর কি, আসলে পার্সোনালি এটা বলতেছি। তো তো জুনিয়ররা ওদের জন্য একটা সাজেশন থাকবে, তোমরা কন্টেন্ট সিলেকশনে অবশ্যই একটু সাবধান হইও। আর এসিএস এর কন্টেন্ট অবশ্যই ভাইয়া এক্সামের আগের 1 সপ্তাহ আমি যখন দেখলাম যে আমার ক্লাস নোটের অবস্থা খুবই বাজে, কোনো মানে রিলেভেন্ট কন্টেন্ট নাই, খুবই অ্যাডভান্স কন্টেন্ট এবং খুবই আহ মানে এগুলো পরীক্ষার আগে মানে ওই যে রিভিশন ম্যাটেরিয়াল যেটাকে বলে না, ওই রকম ম্যাটেরিয়াল। তো এর আগের সপ্তাহ আমি এই জন্য মানে বুয়েট এক্সামের আগের 1 সপ্তাহ আর সিকিউরিটি এক্সামের আগের কয়েকটা দিন আমি বসে বসে এসিএস এর স্লাইড গুলো দেখতাম। স্লাইড গুলো দেখার পর ভাইয়া সত্যি কথা বলতে আমার খুবই আফসোস হইতো যে আমি আসলে জীবনে মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলছি। অ্যাডমিশন জার্নিটাতে অন্তত এসিএস এর সবগুলো ক্লাস আমি অনেকগুলো ইয়ে করছি, অনেকগুলো চ্যাপ্টার এসিএস এর সাথে কন্টিনিউ করছি, বাট সবগুলো করতে পারলে আমার মনে হইতেছিল যে হয়তো সবচেয়ে বেস্ট হইতো। এন্ড ভাইয়া ওই সত্যি কথা বলতে ওই কন্টেন্ট গুলোর কারণে আমি বুয়েট এক্সামের আগে আমি ফুল রিভিশন দিয়ে যাইতে পারিনি। মানে দেখা গেছে আমি কন্টেন্ট পাইতেছি না, কি পড়বো না কি পড়বো, দেখা গেছে সবই আমার কাছে মানে খুবই উল্টাপাল্টা লাগতেছে। এইসব কারণে আমি ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক মিস করে যাইতে হয়েছে। ইনফ্যাক্ট বুয়েট পরীক্ষা হলে একটা ম্যাথ আসছিল আমাদের স্থিতিবিদ্যার, ওই যে দড়ি দিয়ে খুঁটি বাঁধার, ওই ম্যাথটা আমি করতে পারি না ভাইয়া। রাকিব ভাইয়ের কাছে আমি সরি, কারণ রাকিব ভাইয়ের স্থিতিবিদ্যা দেখে আমার বেসিক মানে খুবই ক্লিয়ার হয়ে গেছিল, বাট স্থিতিবিদ্যা ম্যাথটা আমি বুয়েট এক্সামে করতে পারি নাই। জানি না রাকিব ভাইয়া ক্ষমা করবে কিনা আমাকে। এন্ড আরে এরকম ওই ভুল বুয়েট হয়, এটা এক্সামে স্বাভাবিক প্রথমে হয়। কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম ভাইয়া। তো ভাইয়ার কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম, কেমিস্ট্রি মোটামুটি 13টার মধ্যে 12.5টা আমি অ্যান্সার করে ফেলছিলাম। এটা মোটামুটি কনফিডেন্স বুস্ট করছিল। এরপর ম্যাথ টাচ করি, 8-9টার মতো অ্যান্সার করলাম, বাট ভাইয়া ম্যাথ 14টার মধ্যে যেই 5টা আমার মিস হয়েছে, ওটার মধ্যে আমি হয়তো 2টা টাচ করতাম না, বাট বাকি 3টা ভাইয়া আমার পারা ম্যাথ ছিল। শুধুমাত্র আমি কেন জানি না হঠাৎ করে নার্ভাস হয়ে গেছিলাম, ওগুলো টাচ করতে পারি নাই। এই 3টা করতে পারি নাই, এই দুঃখে আমি এরপর ফিজিক্সের দিকে শিফট করতে গেলাম, দেখলাম যে ফিজিক্সও খুব বেশি ইয়ে করতে পারি না। তো আমার বলা যায় যে ভাই কেমিস্ট্রির জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ চান্সটা হয়েছে, এন্ড কেমিস্ট্রি আর ম্যাথের জন্যই পার্সোনালি বলা যায়। ফিজিক্স মোটামুটি অ্যান্সার করছিলাম, আর এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা হবার হয়েছে। যাই হোক আমার মানে ভাইয়া আফসোস নাই, যতটুকু কন্টিনিউ করছি এন্ড আল্লাহ এতটুকু আনছে আলহামদুলিল্লাহ। এন্ড ভাইয়া শেষে একটা কথা বলতে চাইতেছি, একদম সেহরির সময় হয়ে যাইতেছে, আমাকে যদি বকা দেয়া থাকে ভাইয়া একটু পরে বকা দিয়েন। আমি কথাটা বলার পরে কোনো কোর্স সংক্রান্ত কিছু না, জাস্ট একটা অনুরোধ থাকবে, অপার ভাইয়া আছে আশা করি এখনো। ভাই আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম নিয়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভাইয়া, ওই যে কনসার্টের যে ট্রেনটা, আমার মনে হয় ভাইয়া আমাদের এসিএস থেকে ফার্স্ট টাইম এটার বিরুদ্ধে যদি কিছু একটা করা হতো। কারণ ভাই আমি কেন বলতেছি লজিকটা বলি, আমাদের স্কুলগুলোতে ভাইয়া কনসার্টের ট্রেনটা যে এত বাজে ভাবে ছড়াই গেছে, আমার অনেস্টলি আমি নোয়াখালী জিলা স্কুলে পড়াশোনা করছি ভাই, আমাদের
লাস্ট 2টা ব্যাচ মানে ক্লাস 10-এ পড়া অবস্থায় এরা মোটামুটি ওই যে লেজার শো লাগাই ভাইয়া কনসার্টের ইয়া শুরু করেছে। এখন ভাইয়া মানে জিনিসটা আমি জানি না, ওই যে উন্নত বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম যে এমআইটি বা হার্ভার্ড ওগুলোতে বড় বড় বিজ্ঞানীদেরকে ইনভাইট করা হয়, তাদেরকে আহ মানে ইনভাইট করে দেখা গেছে স্টুডেন্টকে মোটিভেট করার ইয়ে করা হয়। এখন আমাদের দেশে বুয়েটেও দেখলাম আহ খুব ভালোভাবেই এই কনসার্ট গুলাকে মানে ইয়ে করা হইতেছে। তো এইসব দেখে আসলে স্কুলের স্টুডেন্টরা মানে মোটিভেটেড হয় যে হ্যাঁ আমাদের বড় ভাই এগুলো করতেছে, আমরা মনে হয় করা উচিত। ভাই আমি ধর্মীয় দিক দিয়ে একদমই যাচ্ছি না, আমি জাস্ট মানে একদম কমন সেন্সের ইয়ে থেকে বলতেছি আর কি, যে মানে জাস্ট এসিএস থেকে যদি প্রথম থেকে, যেহেতু অপার ভাইকে সবাই আমরা সবসময় আমাদের আইডল হিসেবে মানি, অপার ভাইয়া যদি সর্বপ্রথম এটা নিয়ে কিছু একটা করে, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে নেক্সট টাইম হয়তো একটা জেনারেশন হয়তো মানে এখান থেকে কিছু একটা শিখতে পারবে। এন্ড ভাই আমার যদি যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আহ এখানে বলে ফেলেন, সমস্যা না, আমার আফসোস থাকবে না যে হ্যাঁ অপার ভাই আমাকে বলে ফেলছে, সমস্যা না। আর অথবা ভাইয়া ইনশাল্লাহ। আরেকটা ইয়ে বলতে পারি যে ভাই কনসার্টে ভাইয়া যে মানে মানিটারি ফান্ডটা, এটা আমার মনে হয় আর কি যে এসএসসি যদি মানে একটু আর্থিকভাবে দুর্বল স্টুডেন্টদের জন্য যদি মানে এটা ইনভেস্ট করা যাইতো। কারণ ভাই পার্সোনালি আমার নিজের কথাই বলি, আমি এসএসসি এর কোর্স কেনার জন্য আমি আগেই বলছিলাম সম্ভবত যে টাকাটা আব্বুর কাছে চাইতে পারি নাই। Honestly আমাদের আমরা মোটামুটি মধ্যবিত্ত আয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলা যায়, and পাশাপাশি ওই যে উদ্ভাসের কোর্স কেনার কারণে মানে এতগুলো টাকা এফোর্ড করা আমাদের ফ্যামিলির জন্য মোটামুটি টাফই ছিল। তো যাই হোক, আমি তো বৃত্তির টাকা দিয়ে হয়তো ম্যানেজ করতে পারছি, বাট অনেকে হয়তো ম্যানেজ করতে পারে না, বা সোশ্যাল ট্রেন্ডের দিকে ফলো করতে গিয়ে দেখা গেছে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হয়, কিন্তু আসল কন্টেন্ট, আসল যেমন আমি যেটা ফেস করছি, আসল কন্টেন্ট পায় না। তো হ্যাঁ, আশা করতেছি অপার ভাইয়া জিনিস ব্যাপারটা একটু দেখবেন। আর ভাইয়া আমার কোনো হ্যাঁ, ভুল হলে প্লিজ অবশ্যই। ক্ষমা করে দিবেন, কারণ আমি লিসান, জি ভাইয়া। কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল। তুমি যে পজিশনেই চান্স পাইছো, একদম রিগ্রেট করার কিছু নাই। মানে মন থেকে একদম রিগ্রেট, মানে এটা হলে এটা হতে পারতো, এটা হলে এটা হতে পারতো, এই চিন্তাটা একদম দূরে ফেলে দাও। কারণ আফটার অল তুমি বুয়েটে জি চান্স ভাইয়া, পাইছো। আলহামদুলিল্লাহ আমরা কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসতেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেশ ভালো একটা সাবজেক্ট, অ্যান্ড হোপফুলি তুমি এটা থেকে বেস্ট কিছু বের করে আনবা, এটাই আসলে চাওয়া থাকবে। আর দ্বিতীয় যে কথাটা বললা, ইনশাআল্লাহ ভাইয়া। ওইটা নিয়ে আমাদের অলরেডি কথা হয়েছে। তো আমরা এবার একটু জি ভাইয়া, ভিন্নভাবেই আসলে করার আগে থেকেই প্ল্যান ছিল। তো আমাদের এইবার আমরা থ্যাংক ইউ কয়েকটা জিনিস রাখতেছি আলাদাভাবে, তো যেন একটু ফিল জি করানো যায় যে না ভাইয়া। আসলে কি করা উচিত তোমাদেরকে। তো আমাদের প্রত্যেকবারই কিছু আকর্ষণীয় ব্যাপার থাকে। এবারও আমরা একটা গিফট আনতেছি তোমাদের জন্য, মানে ডিজিটাল সেগমেন্টে, যেটা তোমাদের ইউনিভার্সিটি লাইফে অনেক হেল্প করবে। আমি জাস্ট আপাতত এতটুকু হিন্টস দিলাম আর কি। আমরা এটা নিয়েই কাজ করতেছি জি অনেক ভাইয়া, দিন থ্যাংক ইউ ধরে, ভাইয়া। যে ইউনিভার্সিটি লাইফে যে যেখানেই পড়ুক না কেন, সে যেন সেই ইউনিভার্সিটিতেই মানে তার যা যা টুল দরকার, সেই টুলগুলো জি যেন ভাইয়া, ডিজিটালি আমাদের থেকে সাপোর্ট পায়, সেই রকম একটা সাইট আমরা বানাচ্ছি। দোয়া করিও যেন সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। তো এটা আমাদের ইনশাআল্লাহ আকর্ষণ ভাইয়া। থাকবে এবারের সংবর্ধনা অনুষ্ঠানে। আর আরো কিছু গিফটস তোমাদের জন্য রেডি করতেছি আমরা, আমরা এখনো কাজ করতেছি আর কি। জি এন্ড ভাইয়া। কনসার্টের ব্যাপারটা, এটা আমাদের গতবার থেকেই মোটামুটি প্ল্যান ছিল, এন্ড তোমরা হয়তো জানবা যে গতবারও কিন্তু কনসার্ট আসলে লাস্টে আমাদের অনুষ্ঠানে কিন্তু হয় নাই। আমি কিন্তু স্টেজে উঠে পরবর্তীতে বলছি যে অনুষ্ঠানটা এখানেই শেষ করব আমরা। তো জি ভাইয়া। আমরা আমরা গতবারও কিন্তু আসলে এসিএস এর কনসার্টের ফুটেজ কিন্তু তুমি দেখবা যে গতবারও কিন্তু সেরকম নাই, কারণ গতবারই হয় নাই আর কি সেভাবে। আর এবার আমরা অন্যভাবেই চিন্তা করতেছি, কারণ গতবার তো তাও শোকের মাস ছিল, আগস্ট মাসে করা হয়েছিল, যে কারণে আমরা কয়েকটা জিনিস জি করতে ভাইয়া। পারিনি। তো এবার এবার ইনশাল্লাহ আমরা ওভাবেই চিন্তা করতেছি যে তোমাদেরকে যেন, মানে যেহেতু তোমরা আমাদের আপনজন হয়ে গেছো, তো আমরা প্রোগ্রামটা এমন জি ভাবেই ভাইয়া। ডিজাইন করতে চেষ্টা করতেছি যেন আমাদের যে মিক্সড ফিলিংস গুলা ছিল তোমাদের ক্লাসগুলো নেওয়ার সময়, সেই অনুভূতিগুলো যেন আমরা কিছু ডকুমেন্টারি শো এর মতন নিয়ে আসতে পারি, বড় স্ক্রিনে, বিগ স্ক্রিনে যেন তোমরা দেখতে পারো, এবং তোমাদেরও মধ্যকার কিছু জি ফুটেজ যেন আমরা নিয়ে আসতে পারি। তো এরকম কিছু পরিকল্পনা আমরা করতেছি। ইনশাল্লাহ বাকি আকর্ষণ থাকুক অনুষ্ঠানের জন্যই জমা। জি ইনশাল্লাহ ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে, দোয়া করবেন ইনশাল্লাহ। ভাইয়া। রাকিব ভাইয়া, আপনার সাথে ইনশাল্লাহ আমি বুয়েট ক্যাম্পাসে দেখা করব ইনশাল্লাহ ভাইয়া। ম্যাথে আমাকে যা দিছেন মানে আলহামদুলিল্লাহ, আমি ম্যাথ আর কেমিস্ট্রির জোরে আলহামদুলিল্লাহ আমি বুয়েট এক্সামটা ক্র্যাক করে আসছি। কেমিস্ট্রির জন্য অবশ্যই আমার একজন টিচার আফনান বিন সিদ্দিক স্যার,
ওনার কথা অবশ্যই স্বীকার করতে হবে। এসিএস এর সাথে আমার অবশ্য কেমিস্ট্রি কন্টিনিউ করা খুব বেশি হয় নাই। তো ওভারঅল সবাইকে থ্যাংক ইউ। রাকিব ভাইকে অবশ্যই থ্যাংক ইউ। সবাইকে আসসালামু ইনশাল্লাহ আলাইকুম, দোয়া করবেন। দেখা হবে ওয়ালাইকুম তোমার আসসালাম। সাথে। ভাই আমাদের এখানে স্যারের ইনশাআল্লাহ ভাই। টাইম হয়ে গেছে, মানে আচ্ছা, অলমোস্ট শেষের দিকে। জি আমি ভাই। বলবো আর যে একজন বলবে আর কি। রাকিব রাকিব সেহেরি করতে চলে যাও। আমি সর্বশেষ যে জন আছে তার সাথে কথা বলে নিই। আমার এখানে 1:25 বাজে। আমার এখানেও সেহেরির টাইম শুরু হয়ে গেছে। আমি আরেকজন নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। রাকিব, রাকিব তুমি সেহেরি করে ফেলো। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। ঠিক তো আছে, আচ্ছা। যে আছে সে হচ্ছে সাবিরুল ইসলাম তাহসিন। তুমি এখন বলতে পারবে। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তাহসিন, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার নাম মোহাম্মদ সাবিরুল ইসলাম দারসিন। আমি জাহাঙ্গীরনগর কলেজ থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ আর কি, তো সাভার হুম, থেকে। ভাইয়া এটা আমার জীবনে আপনাদের সাথে হচ্ছে প্রথম লাইভ ইন্টারাকশন। মানে এর আগে আমি কোনোদিন আর কি লাইভে ইন্টারাক্ট করি নাই। তো যাক। হ্যাঁ, আমি হচ্ছে আমার স্টোরিটা মোটামুটি ক্লাস 9-10 থেকে শুরু করি। তো আমার হচ্ছে বিজ্ঞানের প্রতি মানে অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করতো, যে মানে হচ্ছে এই জিনিসটা কেন এরকম হয় এরকম হয়। বা হচ্ছে আমি টিচারদেরকে জিজ্ঞাসা করলে মাঝে মধ্যে দেখতাম যে তারা হচ্ছে উত্তর দিত, কিন্তু কেন যেন আমার মনের মধ্যে একটা খুঁতখুঁত ভাব থেকে যেত যে কেন এটা এরকম হইতে পারলো না, ওইরকম হইতে পারলো না। বা আমি এই জিনিসগুলো হচ্ছে টিচারদেরকে কোয়েশ্চেন করলে দেখা যাইতো যে মানে খুব একটা আশানুরূপ আমি আনসার পাইতাম না। তো এইভাবে আর কি আমার মোটামুটি 9-10 এটা পার হইলো। এরপরে আমি কলেজে উঠলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে ইব্রাহিম। ও আমাকে বললো যে হচ্ছে অপার ভাইয়ের ক্লাসগুলো দেখতে, অপার ভাইয়ের ক্লাসগুলো দেখতে আর কি। তো তখন ওই যে 10 মিনিট স্কুলের আর কি এখানে ছিল। তো আমি ভাইয়ার ক্লাসগুলো দেখতাম। প্রথম ক্লাসটা দেখার পরেই আমার কেন যেন মানে আমি ক্যাপটিভেটেড হয়ে যাই যে আরে ভাইয়া তো মানে একদম আমি যে কোয়েশ্চেন গুলা করতে চাইছি লিটারালি ওই কোয়েশ্চেন গুলোর উত্তর দিয়ে রাখছে আরো 3-4 বছর আগের এই ভিডিও গুলাতে। তো ওইখান থেকে আর কি মানে আমার অনলাইনে ক্লাস করা শুরু, এবং এইভাবে আর কি আমি হচ্ছে আগাইতে থাকি। এর কিছুটা আগে থেকে হচ্ছে আমি অনলাইনে ক্লাস করতাম। তো অন্যরকম পাঠশালার ক্লাস করতাম। আর আমি হচ্ছে কি বলবো, আমি ভাই আমার গলা কাঁপতেছে, আমি কিছু বলতেও পারতেছি না। বলো, কোনো সমস্যা নাই, আমরা আছি। জি ভাইয়া। তো আপনার ক্লাসগুলো করতাম, অনেক ভালো লাগতো। আমি হচ্ছে আপনার ক্লাসগুলো সবগুলা নোট করে রাখছি। ওইগুলা হচ্ছে আমি হচ্ছে এক্সামের আগের রাতেও হচ্ছে অ্যাডমিশনের আগের রাতেও আমি হচ্ছে ওই খাতাগুলো দেখে যাইতাম। আমি হচ্ছে এরপরে অভিদাদার ক্লাসগুলো করতাম। দাদার ক্লাসগুলো খুবই ভালো লাগতো, এন্ড ধীরে ধীরে আমি হচ্ছে এসিএস সম্পর্কে জানতে পারি। তো এরপরে হচ্ছে আমি খোঁজ নেওয়া শুরু করি যে আশেপাশে কে আছে বা এই কোর্সটা সম্পর্কে কে জানে বা আমাকে একটু হেল্প করতে পারবে। অনেক খোঁজার পরে একজনকে পাইছি। তো আমি হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমি হচ্ছে এফআরবি 2023 ওই ব্যাচটা দিয়েই হচ্ছে আমার এসিএস এর সাথে যাত্রা শুরু। তো আমি হচ্ছে ওইখানে ভর্তি হয়ে যাই আর কি। তো ওইখান থেকে আমার হচ্ছে আইসিটিটা আমার খুবই ভাল লাগছে, যে সারোয়ার ভাই যেভাবে করাইছেন আমার সত্যি খুবই ভাল লাগছে। আর বাকি ক্লাসগুলো আমি করছি, আমার যথেষ্ট ভাল লাগছে। এরপরে এইচএসসির পরে যখন হচ্ছে আমার এডমিশন শুরু হয় আমি হচ্ছে ঢাকা যাই। তো ফার্মগেট তেজগাঁও, তেজগাঁওয়ের ওইখানে আমার হচ্ছে থাকার জন্য হোস্টেল ছিল। আমি উঠছি 14 দিনের মাথায় ভাই আমি চলে আসছি, আমার ডেঙ্গু হয়েছিল। তো আমি হচ্ছে ওইখানে ও, আর কন্টিনিউ করতে পারি নাই। ভাবছিলাম যে হচ্ছে ফার্মগেটেই আমি হচ্ছে আমার কোচিংটা করব। তো এটা আর সম্ভব হয় নাই, আমি চলে আসছি বাসায়। আমাদের বাসা হচ্ছে 20 মাইলের পাশেই পান্ধোয়া। তো আমি হচ্ছে অনলাইনে আমার পড়াটা কন্টিনিউ করি। আমি এসিএস এর সাথে ছিলাম। উদ্ভাসে আমি কিছু ক্লাস করছি। আমার যেটা যেখান থেকে মোটামুটি ভালো লাগছে আমি হচ্ছে ওইখান থেকে নেওয়ার চেষ্টা করছি। আমার হচ্ছে খুবই ভালো লাগতো যে হচ্ছে সঞ্জয় দাদার ক্লাসগুলা, উনার ভিনেগারের ক্লাসটা আমার এখনো মনে আছে, উনি যেভাবে পড়াইছিল। তারপরে কেপিকেসির ম্যাথ গুলা, তারপর হচ্ছে পিএইচ স্কেল যে হচ্ছে কন্ট্রাক্ট হয় 13.06 আসে, ওই জিনিসগুলো আমার খুবই ভালো লাগতো। এন্ড ওভারঅল আমি হচ্ছে আহ, রাকিব ভাইয়ার লিমিটের যে ক্লাসগুলো ছিল, উনি তো চলে গেছেন, আচ্ছা থাক তাও বলি যে উনার লিমিটের ক্লাসগুলো আমার খুবই ভালো লাগতো। উনি আমাকে লিমিট যেভাবে বুঝাইছিলেন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি লিমিটটা আসলেই কি সেটা বুঝতে পারছিলাম। এইভাবেই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে অভিধার ইন্টিগ্রেশন, এই ক্লাসগুলো করছি।
আমার হচ্ছে খুবই ভাল লাগছে। আমার হচ্ছে উদ্ভাসের উইকলিতে র্যাঙ্ক খুব বেশি ভালো ছিল না। আমার অলওয়েজ হচ্ছে র্যাঙ্ক আসতো 1900, 2000 বা 2000 প্লাস, সামওয়্যার 2000। তো ওই তুলনায় চিন্তা করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো একটা পজিশন দান করছেন। আমি বুয়েটে 436তম হইছি। মাশাল্লাহ, বেশ ভালো পজিশন। জি ভাইয়া। আমার হচ্ছে উইকলিতে কোন যেরকম নাম্বার সাবজেক্ট আসতো আসছে তাহসিনের? ভাইয়া আমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে। মাশাল্লাহ। হ্যাঁ, আমার হচ্ছে উদ্ভাসের উইকলিতে যেরকম রেজাল্ট আসতো, আমি হচ্ছে মাঝখানের দিকে খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম যে এরকম রেজাল্ট আসলে তো আমার মানে হবে না, আমার দ্বারা তো হচ্ছে না, আমি কি করব। তো ওইখান থেকে হচ্ছে আমি ডিপ্রেশন থেকে কার্টুন দেখা শুরু করছি, অ্যানিমে দেখতাম, মাঝখানে অনেক সময় নষ্ট করছি। এরপর আবার আমার মনে হইলো যে না ঠিক আছে, অনেক তো সময় নষ্ট করছি, এখনো সময় আছে, আরেকবার চেষ্টা করি, ঘুরে দাঁড়ানো যায় কিনা। তো ভাই আমি হচ্ছে পড়ার চেষ্টা করতাম, আমি যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট লাগতো আমি হচ্ছে ওইগুলা মার্ক করে রাখতাম। খুব বেশি মার্ক করি নাই, তাও আমি চেষ্টা করতাম যে হচ্ছে উদ্ভাসের যেই কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা করার। আর হচ্ছে কনসেপ্ট বুকের কনসেপ্ট গুলো আমি হচ্ছে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হইতো ওগুলো আমি হচ্ছে দেখতাম, প্রায় সময় আমি দেখতাম। তো এটা আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে ওইগুলা আমাকে অনেক হেল্প করছে। তো ভাই অনেক সময় নিয়ে ফেলছি। আহ না, তোমার যে পজিশনটা অর্জন হয়েছে, মানে ডেসপাইট তুমি যে বললা যে তোমার বিভিন্ন জায়গায় পরীক্ষায় পজিশন গুলো পেছনে ছিল, বাট স্টিল তুমি ওইটা থেকে কিন্তু অনেক ভালো একটা পজিশন অর্জন করছো একদম আসল পরীক্ষায় যে। জি জি এটা কিন্তু আমাদের হচ্ছে মানে আমার হুম, জি ভাইয়া, আমার হচ্ছে বাবা জাহাঙ্গীরনগরে চাকরি করে, তো ওই হিসাবে আর কি আমার এই ইউনিট আর ডি ইউনিটে আব্বু ফর্ম তুলতে বলছে যে মানে আর কিছু না হোক, যাতে হচ্ছে অ্যাটলিস্ট এখানে একটা ব্যাকআপ হিসাবে থাকে আর কি। তো জাহাঙ্গীরনগর এই ইউনিটে আমার 939তম আসছে, যদিও সিট 233টা, সো ওই হিসাবে আসে না। ডি ইউনিটের জন্য আমি কোনো রূপ পড়াশোনা করি নাই, আমি জাস্ট চেহারা দেখানোর জন্য গেছি টাইপ অফ। ওইখানে আমার আসছে হচ্ছে 936তম। তো এই আর কি হচ্ছে এই দুইটা। এরপরে এমআইএসটির হচ্ছে আমার ওইটাই আসে নাই। আর হচ্ছে সিকের ওয়েটটা আমার মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি 1111তম হয়েছিলাম ওইটায়। আর বুয়েটে যে 436তম হবো এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমার হচ্ছে সিকের ওয়েটের এক্সামের আগের দিন আম্মু হচ্ছে মেন্টালি মানে অনেকটা ভেঙে পড়ছে যে আমার যেই পজিশন জাহাঙ্গীরনগরে এটা দিয়ে তো কোনোভাবেই মানে ইঞ্জিনিয়ারিং আমি চান্স পাবো কিনা এটা নিয়ে আম্মুর সন্দেহ। তো আমি হচ্ছে আমার একটা জিনিস যে মানে আমার পরীক্ষার সময় কেন যেন আমার টেনশন কাজ করে না, মানে আমাকে বলে যে হচ্ছে আমি পড়ি না, আমার টেনশন কাজ করে না, আমার কিছুই হয় না। তো একদিক থেকে এটা আমার জন্য ভালো যে মানে হচ্ছে আমি কোথাও প্যানিক করি না, মানে কোশ্চেন যাই আসুক যাই হোক, যে হচ্ছে আমি পরিশ্রম যতটুকুই করছি আমি আমার আশানুরূপ ফল পাবো, আমার এতটুকু আল্লাহর উপর ভরসা আছে আর কি। তো ওই ওই অনুযায়ী আর কি আমার আগানো। তো বুয়েটে আমি এতটা ভালো হবে এটা আমি কখনো আশাও করি নাই আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে হয়তো 700-800-র দিকে থাকবে, কিন্তু ওই অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো একটা জায়গা দান করছেন আর কি। আলহামদুলিল্লাহ। আসলে আমারও মানে ভাল লাগতেছে যে মানে জেইউ বা অন্যান্য জায়গার পজিশনের সাপেক্ষে তোমার একদম আসল জায়গায় পজিশনটা বেশ ভালো একটা ভাবে আসছে। এন্ড এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে যে জায়গায় দরকার সে জায়গায় কিন্তু আল্লাহ দেখো জি। তোমাকে সর্বোচ্চটা দিচ্ছে। মানে তুমি ভাইয়া আরো আরো একটা যদি জিনিস আরো নিজে একটা জিনিস গড়ও করো পজিশন গুলার গড় করলেও কিন্তু অনেক পেছনে যায়। বাট তুমি মানে বুয়েটের মতন জায়গায় এমন পজিশনটাই পাইছো যেটা আসলে মানে বেশ ভালো একটা সম্মানজনক পজিশন। হ্যাঁ, জাহাঙ্গীরনগর এন্ড আমি কলেজ বলবো থেকে যে ধরা ওভারঅল হচ্ছে। বুয়েটে চান্স পাওয়াটাই আসলে বিরাট একটা ব্যাপার। সেই জায়গায় তুমি এত ভালো একটা সাবজেক্ট পাইছো। তা আমি জি বলবো যে তুমি এই সাবজেক্টটাতেই এখন, যেহেতু ভালো একটা সাবজেক্ট আল্লাহ তোমাকে দিয়েছে, হ্যাঁ তো তুমি এই সাবজেক্টটাতেই সর্বোচ্চ পরিশ্রমটা করো। হয়তো এইটার থ্রুতে আল্লাহ তোমার কাছ থেকে কিছু একটা জিনিস করাই নিতে চাচ্ছেন। তো তুমি এই সাবজেক্টটা, এই যে সুযোগটা পাইলা সাবজেক্টটাতে পড়ার, এই জি সুযোগটাকে ভাই। সম্পূর্ণ ইউটিলাইজ করো আমি বলবো। তো ভাইয়া আমার ইনশাল্লাহ তুমি হচ্ছে একটা হুম হুম ভাই আমার বলো। একটা উপলব্ধি আমি শেয়ার করি যে মানে হচ্ছে আল্লাহর ইচ্ছা না থাকলে ভাইয়া হুম কোনো কিছুই যে সম্ভব না, এটার মানে হুম আমি মানে বাস্তব প্রমাণ পাইছি। বুয়েট প্রিলি পরীক্ষার আগের দিন আমার হচ্ছে হুম নিজের একটা ক্যালকুলেটর আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা হুম ক্যালকুলেটর ধার করছি অন্য মডেলের। তো আমার নিজের যে ক্যালকুলেটরটা ওটার হচ্ছে বুয়েট প্রিলির আগের দিন রাত 12টা বাজে আমি হচ্ছে একটা এমসিকিউ এক্সাম দিতে বসছিলাম, ঠিক তখনই ক্যালকুলেটরটার হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে।
হুম হুম এরপরে হচ্ছে সাথে সাথে আমি হচ্ছে ব্যাটারিটা বাসায় হচ্ছে স্পেয়ার ব্যাটারি ছিল, তো আমি হচ্ছে হুম। রিপ্লেস করে নিয়েছি। মানে দেখেন পরীক্ষার ঠিক আগের দিন রাতে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, এটাই চিন্তা করো, যেটা যদি পরীক্ষার হলে ঘটতো তাহলে তাহলে তো জি ভাইয়া, এটাই তোমার হুম। তখন মানে মানে এই মেন্টালি যে ভেঙে পড়তাম। এই ধরো পরীক্ষার আগের দিন তুমি যদি নাই বসতা এই প্র্যাকটিসটা করতে বা ক্যালকুলেটরটা নাই নিতা, তাইলেও ভাই তো দেখা তখন যেত যে রাতের এই 12টা বাজে, জিনিসটা মানে হইতে আর পারত। মাত্র হুম। 6 থেকে 7 ঘন্টা বাকি, যে এরকম একটা সময়। না, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলা কিন্তু সব কানেক্টেড। মানে তোমাকে দিয়েই এটা করাবেন সৃষ্টিকর্তা, এটা কিন্তু প্রি প্ল্যান্ড আর কি ওনার। তো সবকিছু মিলেই আমি বলবো যে তুমি এই ওভারঅল মানে যেই পজিশনটাতে আসছো, এটা শুধু তোমার নিজের কারণে না, এটা উপর থেকেই নির্ধারিত। অ্যান্ড তুমি এই সুযোগটা, এটা একটা সুযোগ উপর থেকে প্রোভাইডেড যেটা তোমার প্রতি, এটাকে তুমি ইউটিলাইজ করো। যেহেতু তুমি পুরোপুরি ফিল করতে পারছো যে আসলে আমি এই জায়গাটাতে আসছি, যে এটা মানে কেউ একজন বিহাইন্ড দ্য সিনে আমাকে আসলে নিয়ে আসছেন এবং জি ভাইয়া। সৃষ্টিকর্তাই সেজন। তো এই ফিলিংসটা তোমার মধ্যে যেহেতু আছে, আমি বলবো যে সৃষ্টিকর্তার প্রতি আরো বেশি অনুগত হও, এবং মানে জীবনে বাকি যে পথগুলো আছে জি সেখানেও ভাইয়া। তুমি এমন এমন কিছু করো যেখানে হচ্ছে মানে ওভারঅল ইসলামকে, আমাদের সবাইকে আসলে আরো গর্বিত করতে পারো হ্যাঁ, আমি যেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করি একটাই, যে মানে হচ্ছে আমি যেখানেই থাকি, যে অবস্থানেই থাকি, আমি যাতে হচ্ছে মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমার সবসময় ইচ্ছা যে যাদের উপর মানে নির্যাতন করা হইতেছে, অত্যাচার করা হইতেছে, আমি তাদের পাশে দাঁড়াবো। এটা মানে আমার সবসময় ইচ্ছা আর কি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাসিন, খুব ভাল লাগলো আর কি তোমার স্টোরিটার মাধ্যমেই আজকে শেষ করছি আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের, সরি, আমাদের আজকে অনুভূতি শেয়ারের যে পয়েন্টটা আছে। জি ভাইয়া। আর দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ, জানি তাহসিন না তোমার আপনাদের সাথে। সাথে আবার কবে দেখা হবে কি, কিন্তু ভাইয়া আপনার সাথে আবার দেখা হইলে সত্যি খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভাই, আপনারা এবং যারা হচ্ছে মানে আমাকে এত দূর আসতে সাহায্য করছে, মানে এই জ্ঞানটা বা আমি যাদের কাছ থেকে এটা অর্জন করছি, আমি তাদের সবার প্রতি মানে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে এত দূর আসার পথে তারা সবাই আমাকে সাহায্য করছে। যাক, আর এমনিতে তাসিন, দোয়া থাকবে তোমার প্রতি, জি ভাইয়াদের জন্য দোয়া করিও। ইনশাল্লাহ জি। দেখা হবে তাসিন তোমার সাথে সংবর্ধনা অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সায়েম, তাহলে শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানেই আমাদের অনুভূতি শেয়ারের যে পর্বটা ছিল সেটা শেষ করছি। তো যারা যারা শুনতেছিলা জুনিয়ররা, তোমরা আশা করি তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের স্টোরি থেকে অনেক কিছু শিখতে পারছো এবং বুঝতে পারছো আসলে কোনটা করণীয় কোনটা বর্জনীয়। তো তোমরাও ইনশাল্লাহ পরের বছর একই টাইমে এই রকমই আমরা হয়তো থাকবো, যদি আল্লাহ বাঁচায় রাখেন। তাহলে আমরা তোমাদের স্টোরিটাও শুনবো। তো তোমরা এখন থেকেই আসলে নিজেদের গল্পগুলা লিখতে শুরু করে দাও। লিখতে তো না, বেসিক্যালি গল্পগুলা যে তৈরি করবা, যে গল্পগুলো আমাদেরকে বলবা, যেটা তোমাদের বড় ভাই আপুরা যেমন আজকে বলে গেছেন, তো তোমরাও তোমাদের ওই গল্পগুলা তৈরি করো এখন থেকেই, যেন তোমরা বলার সময় আমরা সেগুলো শুনি এবং অবাক হয়ে যাই যে আসলে তুমি এরকম একটা মোমেন্ট থেকেও ঘুরে দাঁড়াইছো। যে যে পজিশনেই আসছো না কেন, সেখান থেকেও যে ঘুরে দাঁড়ানো সম্ভব, আশা করি আজকের সকল স্টোরিগুলো তোমাদেরকে এটা উপলব্ধি করাইছে। অ্যান্ড তোমরাও তোমাদের পজিশন থেকে সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়াতে পারো যেন, এবং আরো ভালো কিছু অর্জন করতে পারো যেন। এই স্টোরিগুলোই আসলে আমরা শুনতে চাই, এবং এগুলোই আসলে আমাদেরকেও সত্যি কথা কাজ করতে অনুপ্রেরণা দেয়। তো আল্লাহ হাফেজ, তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।